কামি, যেখানে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা অলরেডি আমাদের অসীম ভট্টাচার্য মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ ভবন বরাদ্দ 30 কোটি টাকা। সিএম সাত প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প বরাদ্দ 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেখানে বরাদ্দ রয়েছে 120 কোটি টাকা। মোট 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে প্রস্তুত করার লক্ষ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র, মানে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, সেই একটা সংস্থা স্থাপন করা হবে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। সরকারের কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটকে একটি নতুন ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থা রাখা হয়েছে। মানে আমরা এখন যেরকম আমরা হিউম্যান ফিজিওলজি বা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দেখতে পাই, তেমনি ভাবে ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স এটা একটা ডিপার্টমেন্টেরও মানে আমাদের যোজনা হতে চলেছে, সংযোজন। মূলধনী ব্যয়, মানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জোর দিয়েছে, এই বাজেটে 5350 কোটির বেশি টাকা মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ হয়েছে। রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে 1436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে। 7000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের খাতে। এগুলো উল্লেখযোগ্য বিষয়। 2023-24 অর্থবর্ষে রাজ্যের আনুমানিক প্রবৃদ্ধির হার প্রায় 8%। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, এতে 1436 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এগুলো বাজেটের ফিচার। আগরতলায় 100 কোটি টাকার ব্যয়ে একটি ইউনিটি মল গড়ে তোলা হবে। তারপর আরেকটা বিষয় হলো সার্বজনীন স্বাস্থ্য বীমা CNJAY 2023 যোজনায় অবশিষ্ট 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মানে এতদিন আমরা দেখতাম যে শুধু বিপিএল ভুক্ত পরিবার, যাদের বিপিএল কার্ড আছে, তারাই আয়ুষ্মান ভারতের আওতায় ছিল, যেটা আমাদের অসীম ভট্টাচার্য বাবু আপনাদের প্রথমেই হাইলাইট করে বলেছেন যে এখানে যেটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে 4,75,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে, মানে স্কিল ডেভেলপমেন্ট, 50 কোটি টাকা ধরা আছে। মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 120 কোটি টাকা। আমরা যদি বাজেট ব্রেকিং দেখি, শিক্ষা, সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে 4939 কোটি টাকা, সড়কের ক্ষেত্রে 1360 কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1436 কোটি টাকা ব্যয় বরাদ্দ আছে। এখানে লক্ষণীয় বিষয়, শিক্ষা সমাজ কল্যাণ, সমাজ শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি বাজেট অ্যালোকেটেড। আমরা জানি মহিলা বাল বিকাশ, মানে মহিলা শিশু শিক্ষা বা স্বাস্থ্য, বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু প্রাইমারি হেলথ, এই সবগুলো বিষয় কিন্তু এই সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে আসে। আমরা যে বেনিফিশিয়াল স্কিমগুলো পেয়ে থাকি, এগুলো সমাজ কল্যাণ দপ্তরের কর্তৃকে পরিচালিত হয়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ ভূমিকা পালন করছে। এখানে 50 শয্যা বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা বিগত অর্থবর্ষে আমাদের সরকারকে 11,892 জনকে 5,000 টাকা করে দিয়ে স্মার্টফোন কেনার জন্য, এই অর্থবর্ষে 12,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য
ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সেটা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের IAS, IPS এবং IFS ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি উন্মুক্ত ওয়াইফাই পরিষেবা এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন জেলা শাসক ও কার্যালয় ভবন নির্মাণ, এটা উদয়পুর ধর্মনগর নতুন জেলা শাসক কার্যালয় ভবন নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 67,20,00,000 টাকা। আমরা ইউনিটি মল, এটার কথা আগে উল্লেখ করেছি। ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটা আমরা এতদিন বলিউড টলিউড জানতাম, এখন ত্রিপুরাতে নিজস্ব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 5টি নতুন পাঠ্যক্রম চালু করা হবে, যাতে সর্বমোট পাঠ্যক্রমের সংখ্যা দাঁড়াবে 6টি। এইভাবে নানাবিধ ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই যে বাজেট এলোকেশন, এই যে বাজেট এবার পেশ করা হয়েছে, সেটা জনকল্যাণকামী। আপনাদেরকে একটা বলে রাখা বিষয় যে আমরা যে জায়গায় এখন আছি, যে ওয়েস্ট ত্রিপুরার আরবান ডিস্ট্রিক্টে, বেসিক্যালি ত্রিপুরার আপনি যদি দেখেন যে মানে ক্যাপিটাল অফ ত্রিপুরা যেরকম আগরতলা, সেখানে এই জায়গাতে রেফারেল হসপিটাল, 28টা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে বিশেষ বিশেষ যা কিছু আছে ভালো শ্রেষ্ঠ সবকিছুই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক। কিন্তু এইবারের যে এই বাজেট, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, মানে সারা ত্রিপুরার, মানে ত্রিপুরার যেটা অন্তিম ব্যক্তি পর্যন্ত, অন্তিম ডিস্ট্রিক্ট, সবচাইতে যেটা আমরা জানি ত্রিপুরার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, এই জায়গাগুলিতেও কিন্তু সার্বিক উন্নয়ন হবে। সেটাই হচ্ছে এই যে মানে গুড গভর্নেন্সের একটা লক্ষ্য। মানে এই যে জনকল্যাণকামী বিষয়টাকে মাথায় রেখে এবারের এই বাজেট, এবং আমরা আশা করি যে এই বাজেট ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ব্যবস্থাপনায় আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে স্পোকস পার্সন অস্মিতা পাল মহোদয়া, উপস্থিত আছেন সদর শহর জেলা স্পোকস পার্সন তথা মেয়রিং কাউন্সিল শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন সদর শহর জেলার স্পোকস পার্সন কর্পোরেটর বালক রায় মহোদয়। আজকে এই প্রেস মিটে মূল বিষয়বস্তু হচ্ছে 2023 এবং 2024 সালে আমাদের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে, এই জনমুখী বাজেট রাজ্যের আর্থসামাজিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যেটা প্রভাব বিস্তার করবে, এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশক্রমে বিধানসভার মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, রাজ্যের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এই সরকার কাজ করছে, সেই বাজেটের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়। 2023 এবং 24 সালে মোট বাজেট এই অর্থ বছরে 27,654.40 কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে। বাজেটের সকল দিকে, শিক্ষা ক্ষেত্রে বলুন, বুনিয়াদী শিক্ষা থেকে বিদ্যালয়, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ, সমস্ত জগতে মানুষদেরকে
অর্থনৈতিক বুনিয়াদভাবে যাতে শক্তিশালী করা যায় তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আমি দুই একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, বাকিটা আমাদের অসুবিধাদি বলবেন। যে আমাদের এই বাজেটে সবচাইতে যেটা উল্লেখযোগ্য ঘটনা, যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজ্যের সাধারণ থেকে সাধারণ মানুষের কল্যাণার্থে যেটা কাজে লাগবে। এবং এই অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা এবং যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় নতুন করে 13টি প্রকল্প চালু করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা ক্ষেত্রে প্রায় 4,939.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে 1,360 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমন আরো অসংখ্য এই বাজেটের মধ্যে উল্লেখিত আছে, যে বিষয়গুলি আমরা সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের রাজ্য 2018 সাল থেকে যেভাবে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের মারফত জানাতে চাই যে এই ধন্যবাদ স্বরূপ আমরা বিকেল 5 ঘটিকায় আমাদের এই কৃষ্ণনগর কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর জেলার পক্ষ থেকে একটা ধন্যবাদ র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমাদের প্রদেশ স্তরের প্রদেশ সভাপতির নির্দেশক্রমে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ডিস্ট্রিক্টে একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তো এই বাজেট নিয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের এখানে উপস্থিত স্পোকসপারসন শ্রদ্ধেয়া অস্মিতা পাল মহোদয়। রাজ্যের মানুষ যে দৃশ্য দেখতে পেল, তাতে আমার বিশ্বাস রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ, আমরাও চাই আমাদের হেলদি বিরোধী দল থাকুক, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবেন এবং দল বিভিন্ন হতে পারে, প্রত্যেকের মধ্যে সৎ ভাব থেকে রাজনীতিটাকে রাজনীতির মতো করে মানুষের জন্য রাজনীতি করে আমরা ত্রিপুরা রাজ্যকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং ভারতবর্ষের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা তৈরি করব। প্রত্যেকেই কিন্তু পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের আন্ডারে তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের হয়ে কথা বলে এবং যে কোনো ডিপার্টমেন্টে যদি কোনো রকমের কোনো আইনি জটিলতা দেখা যায় ওখানে ডিসিপ্লিনারি প্রসিডিং বলে একটা কমিটি গঠন করে তাদের বিচার হয়। তো বিধানসভায় যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে ওইখানে নিশ্চয়ই একটা সংশ্লিষ্ট টিম থাকবে, তদন্ত কমিটি হবে এবং উইল প্রসেস। আমরা ওই ঘটনাটা যেটা অস্বাভাবিক, যেটা প্রকৃতি বিরুদ্ধ হয়, সেটা সবটাই আনন্যাচারাল থিং এবং এই জিনিসটা যদি আইনের আওতায় আসে, শাস্তিযোগ্য এটার প্রবিধান থাকে, তবে সেটা কিন্তু উইথ প্রসিডিউর মেনটেন করে আসবে। আমরা এখানে বসে এটা মিডিয়া ট্রায়ালও বলতে পারি না বা প্রেস ব্রিফিংও বলতে পারি না, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, আপনাকে বলতে দ্বিধা নেই, উনি 4 বারের বিধায়ক,
উনি মরাল কোড অফ কন্ডাক্টটা অনেক ভালো জানে। কোনো খারাপ বিষয়ে কিন্তু প্রোটেস্ট করারও একটা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দিন বাজেট যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এরকম অধিবেশনকে ভণ্ডুল করে দেওয়ার মতো একটা এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। এর আগে আপনি যে বিষয়টা বলেছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে এই উত্তাল হয়েছে, সেটা কিন্তু উইথ প্রসিডিং মানে উইথ ফলোইং দ্য প্রপার প্রসেস আসতে হবে। সেটা কিন্তু এইভাবে প্রোটেস্ট করলে এটার সমাধান কোনোদিনই সম্ভব না। আর আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা সময়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা থাকবে সেই মানে ধারণা মতবাদ অনুযায়ী এটা বিচার হবে, সেটা আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। জানানোর মতন বা বিধানসভার অধিকার গরিমা নষ্ট করার মতন ঘটনা নিয়ে এটা আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে কিচ্ছু হবে না, এটা পার্টির সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে এটা চলতে হবে। এই সংশ্লিষ্ট এই বিষয়টাতে আমাদের কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই। দেখছি অনবরত নেশা এবং যুবতী মেয়েরা বিভিন্ন অনবরত শহরে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মেয়েরা आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे। मंत्री बनने के लिए সদর আরবান ডিস্ট্রিক্টের উইং প্রেসিডেন্ট পাশে আছেন তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, অরূপ পাল মহোদয়। এখন করে আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আমাদের সাংবাদিক সম্মেলন। অনেকটা অংশ বলে দিয়েছে আমাদের অসীম ভট্টাচার্য মহোদয়। উন্নত ত্রিপুরার বাজেট, একটা রাজ্যের প্রগতি, এটা যেরকম ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কের উপরে নির্ভর করে, তেমনি এটা বাজেট অ্যালোকেশনের উপরে নির্ভর করে। তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ, আমরা যদি মানে এটা তুলনা করি 2017-18 সালের তুলনায় 15,956 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারে 2023-24 বাজেটে। আমরা ইতিমধ্যে সদর আমাদের যেটা আরবান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা দেখেছি যে ধন্যবাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো ক্যাবিনেটকে। এই যে বাজেটের যে মূল বিষয়গুলো, সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমরা এটা একটা মানে তীব্র ভাষায় নিন্দা জানাই যে পবিত্র বিধানসভার মান ভুলুণ্ঠিত করার জন্য যারা জনপ্রতিনিধি ওনাদেরকে অনেক আশা ভরসা করে দেয়ার আওয়ার ফেস দেয়ার পিপলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওইখানে গিয়ে এরকম অসাংবিধানিক ভাষায় কথাবার্তা বলা বা এইসব বিষয়গুলো গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তো যেই 2-3টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাই কিন্তু এবার 59 কোটি টাকা শুধু ব্যয় হবে না, অনেকগুলো পরিবারও এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নাটশেলে কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। 2023-24 অর্থবর্ষে মোট যে বাজেট বরাদ্দ হয়েছে 27,654.400 কোটি টাকা। এটা বেসিক্যালি মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,354 কোটি টাকার মতো রয়েছে। সেখানে বৃদ্ধির হার প্রায় 8.8%, জাতীয় স্তরের হার ছিল যেখানে 7.20%। 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা। বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। যদি স্বৈরাচারের মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে, একটা বেশি মাত্রায় হবে। কেন এডিসিটার হাতদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাঙ্গি মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তীব্র মত যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি
পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আগরতলা বিধানসভাকে বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। কেন এডিসিটার হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাং দিয়ে মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তীব্রমতা যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক। এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি বহুবারের জয়ী বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। আপনাকে স্বাগত জানাচ্ছি, নিউজ 8-এর সমস্ত দর্শকবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব, 2023-এর বিধানসভার নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতন দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা যদি বলি আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। এবার আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় না পৌঁছানোর কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, ব্যাখ্যা দিয়েছি। নতুনভাবে বলার জন্য মানুষ জানে কেন সেটা হয়েছে, এবং স্ট্র্যাটেজিতে ভুল ছিল, যিনি ভুল করেছেন উনিও ভুল স্বীকার করেছেন। কাজে এ নিয়ে আমাদের কোনো আলোচনা এখন প্রয়োজনীয়তা নেই বলে মনে করি। লুকিং ফরওয়ার্ড, যা গেছে এখন আগামী দিনগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরা রাজ্যে ত্রয়োদশ যে বিধানসভা অধিবেশন তা শুরু হয়েছে এবং তার প্রথম দিনেই আমরা দেখতে পাই অনেকটাই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনাকে প্রবেশকালে আমরা দেখতে পাই যে পবিত্র করার জন্য গঙ্গা জল আপনি ছিটিয়েছিলেন, এবং সেখানে প্রথমত আপনাদের যে গুরু শিষ্যের যে জুটি আমরা প্রত্যেকেই জানি অনেকটাই বিখ্যাত, এবং সেখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার শিষ্য সুশান্ত চৌধুরীর উপর আমরা গঙ্গা জল ছিটাতে দেখি, এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সম্পূর্ণ বিধানসভা মহলে আপনি গঙ্গা জল ছিটিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাইবো যে সেই গঙ্গা জল ছিটানোর কারণ কি? কারণ তো সবাই জেনে গেছেন, বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম। আমি কলকাতায় ছিলাম মেয়ের অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় যেটা দেখেছি, একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোংরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে ক্যামেরার পর্দায় ধরা পড়েছে, এবং দলীয় তরফ থেকে কিংবা অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে যখন তীব্রমতা এবং সিপিএম এর বন্ধুরা যখন নোটিশ দিয়েছিলেন, নোটিশ টান্ডন হয়নি, তারা যখন ইস্যুটাকে তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমাদের ইস্যুটা কিন্তু এটা আমাদের ইস্যু ছিল না, এটা হচ্ছে মোরালিটির একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমি তৈরি করে নিয়ে গেছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যাই হোক, যখন হট্টগোল পাকিয়েছে তখন আমরা এটার মধ্যে অংশগ্রহণ করেছি এই মোরালিটির ইস্যুর উপর। যদিও মোরালিটির বলতে শাসক দলের কোনো কিছুই নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ ওনারা নিতেন। যাই হোক, তীব্রমতা এবং সিপিএম দল এই ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমরা এতে সামিল হয়েছি। এমন কিছুই করিনি, সকালবেলা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, বরঞ্চ যারা প্রথমবার জয়ী হয়ে এসেছিল তীব্রমতা এবং সিপিএম এর, আমি বলেছিলাম যে ওটা করো না, এভাবে যেও না, ওদিকে এগুলো একটা লিমিটের মধ্যে থেকে তোমরা তোমাদের প্রতিবাদটুকু জানাও। যখন কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক একজন বিধায়িকা বোধহয় ওই টেবিলেও এটা অনুচিত হয়েছে, হওয়ার পর যখন নেমিং করলো হঠাৎ করে দেখলাম আমার নাম, তো আমি বুঝতে পেরে গেছি তখনই যে আমাকে বিধানসভায়
বলতে দেবে না এরা। এরা জনস্বার্থ বিষয়গুলো যেগুলো বিভিন্ন সোসাইটি, ক্রস সেকশন অফ দ্য সোসাইটির থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে অ্যাক্ট করে। এটা আজ করতে পেরে প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে একটা সাঁড়াশি আক্রমণ, যাতে আমি কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ার্ধে যখন আমি আবার যখন উইথড্র হলো, আমি দ্বিতীয়ার্ধে যখন এর যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, বিশেষ করে 125th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলছি, আমাকে স্পিকার থামাবে যদি কোনো কিছু বলে থাকি। হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে, মানে পয়েন্ট অফ অর্ডার না বলেও দাঁড়িয়ে যখন খুশি তখন যে খুশিতে বলে যাচ্ছে। তাদের বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে। তো আমাকে ডিস্টার্ব করছে এরকম। তখন স্পিকার বললো, শুধু আপনার সময় শেষ। তখন আমি একটা ছোট্ট করে গল্পটা আমি শেষও করতে পারিনি। গল্পটা অর্ধেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো হই হট্টগোল বেঁধে গেল। যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে শাসন করা হলো। উদ্দেশ্য যাদের মাইন্ডসেটে থাকছে, কে কথা বলতে দেওয়া হবে না বলবো, এটা হচ্ছে উদ্দেশ্য। হচ্ছে একটা দিন রচিত হয়েছে বিধানসভাকে সেশনের জন্য। বিধানসভা কোন কাউকে এরকম ভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভার নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্প প্রাণীর ব্যাপার নিয়ে একটা গল্প বলি, এর মধ্যে লঙ্কা বেঁধে গেল, হই হট্ট। গল্পটা শেষ তো দিল না আমাকে, এর মধ্যে পুরুষের জন্য আমাকে বহিষ্কৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে, হাউসে, সরকারের গঠনমূলক আলোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায়। এরা চায় সমস্ত প্রচার, আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাগ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপপ্রচার চালিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এভাবে চলতে চায়। এটাই যদি হয় তাদের চিন্তাধারা বহিঃপ্রস্ত, আমার কি করার বলুন। সরকার এদের ভূমিকা আমি বড় স্পিকার হয়তো চাই। মিনিস্টারও ধরুন নতুন, আমি ওনার বিরুদ্ধে কিছু নেই। হঠাৎ কয়েকজন মন্ত্রীর চাপে পেয়ে এই জিনিসগুলো, যেহেতু উনি ওটা আইন সম্পর্কে, আইন সভা রুলস এন্ড প্রসিজার সম্পর্কে উনি বল নন, কাজে ওকে দিয়ে সমস্ত কোনো হচ্ছে। এই জিনিসটা কার নষ্ট হচ্ছে? এই মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভাকাঙ্ক্ষা, এরা কি বাধা আরেকজন আছে। তো এই যদি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী আগামী দিনগুলোতে রিয়ালাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, চুরাহার যদি খুঁজে বের করি, এর থেকে কনস্ট্রাক্ট অপোজিশন আর কি হতে পারে? এটাই তো কনস্ট্রাক্ট করছিলাম আমরা। কথা বলে না দিলে তো এরকম হট্টগোল হবেই। আর এরা চাইছে আমরা সাথে কথা বলে হয়ে হট্টগোল করলে, তো এই ফাঁদে পাতে চাই না। কিন্তু যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্বাধায় কোনো পারমিশন ছাড়াই যে যার মতো করে এক সবগুলো মাইক অন করে, এরা টিপলে কন। আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক অফ থাকে। তো এগুলো গণতন্ত্রের আওয়াজকে যদি অবদ্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় এখানে মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সে কতটুকু হওয়া ঠিক বলে আপনার মনে হয়? এগুলো শুনবেন, এগুলো শুনে এক্সপান্স করবেন। আপনি যদি প্রমিসগুলো দেখেন, মন্ত্রীগুলো কি কথাবার্তা বলছে, অপশব্দগুলো কি, এগুলো তো আমরা যদি ইনডাইরেক্টলি কোন একটা গল্প বলার চেষ্টা করি, গল্পটা সম্পন্ন না হতেই এক্সপান্ড পুরোটা বাতিল করা যাবে না। তো এই হচ্ছে এখন যে এই চেয়ার বসে যদি ইম্পার্শিয়াল যদি ভূমিকা না নিতে পারেন, তো কি বলবো আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ, সবাই দলের রক্ষায় অবতীর্ণ, সে কথা মানুষ চিন্তা ভাবনা করে না। যাক, মানুষের সাথে এরা নিয়ে লুটপাট চলছে, অবাধে লুটপাট চলছে, অবাধ একটা আইন শৃঙ্খলা গরম অবনীত হচ্ছে। কালো বাজারি এবং যোদ্ধারদের স্বরাজ্য বাজারে দেখুন অবস্থা, এক এক লঙ্কা থেকে আরো করে শাক দাম কোন জায়গায় এসে ঠেকেছে। কথাবার্তা গুলো বলছেন তো আমাদের বিধানসভা জিআরবি টিটাল নিয়ে কথাবার্তা সুযোগ নেই, এসটিজি সমস্যা নিয়ে কথা বলবো সুযোগ নেই। এই যে
ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর পরীক্ষা করেছিলাম আমরা যে এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, কেন বহিরা এতে পার্টিসিপেট করবে, আবার কবে গড নিউজ। এই যে এফেক্টটা তোমরা কেন টিএস এর বেলা হবে না, সার্ভিসের পরীক্ষা কেন এটা বাতিল করে নতুন ভাবে কেন হবে, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, দেখবেন আশ্বাস দিয়েছেন, এখনো দেখছি। তো এই কথাটা বলার জন্য তো আমাদের সবাই যাওয়া, কথাবার্তা না বলতে পারি, উত্থাপন করতে পারি, তার জন্য হচ্ছে আমাকে, আমি মনে করি আমাকে আমার টুটি ধরা হয়েছে, মানুষ গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। দেখতে পাই যে পবিত্র বিধানসভা অধিবেশনে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার পর আপনার বাড়ির সামনে গঙ্গাজলের একটা উঠে এসেছে, সেটা আপনার প্রতি কি থাকবে? ভালো হয়েছে যে মানে অনিয়মিত মানুষের বা পিতৃবিয় হয় এরা প্রবেশ করে, তো গঙ্গা যদি সত্যিকার গঙ্গাজল হয়ে থাকে, আমি শুনলাম হাওড়া জল নিয়ে এসে না গেটের জল নিয়ে এসছে, আমি যে গঙ্গাজল নিয়ে আসলে গেটের বাইরের জায়গাটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড়টা দিয়ে গেছে মহিলার ছেলেরা, আমি খুশি হয়েছি এই কারণে। আরো একটি বিষয় আমরা দেখতে পাই যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি আছেন অনিমেষ দেববর্মা এবং পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে, তবে বিধানসভার মধ্যে তুই তুকারি। না না না, এ ঠিক না, এটা হচ্ছে এক্সপানশনের আগে, দুটো উদ্বোধন হয়েছিল, তা আমরা একটা জায়গায় বসেছিলাম, আমাদের পরিষদ দলনেতা গিয়ে ওখানে হাত ধরে নিয়ে এসে আমাদের ধ্বংস করছে, আমরা তো স্ট্রিংলি আমরা নিয়েছি, সরকারের কাজে আমরা বাধা সৃষ্টি করবো, আমাদের যতটুকু সাধারণত আমরা চেষ্টা করবো, আমাদের মূল উদ্দেশ্য এর মানুষ হাসুক, রাজা না হওয়ার সমস্যা, ছোট সমস্যা, এগুলো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যদি সময়ও পায় না ব্যস্ত কারণে, তো আমাদের কাছে আমার অ্যাভেলেবল মানুষ আমাদের কাছে কি কথা বলতে যায়, আমরা এই কোন জায়গায় কথা বলবো, বিধানসভা ভেতরে নিয়ে কিছু কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষ, এটাই তো হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা যদি মনে করে এটা একটা পার্সোনাল ইউ, যে না এই লাইন থেকে সরবো না, না এটা হতে দেবো না, না কলতে দেবো না, যেন সাথে আওয়াজতে দেবো না, তাহলে তো ঠক গালা এরা মানুষ, আর এরা মানুষ যদি ঠকে আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের একই আমাদের কথা দাও, কাজ করো আমাদের ব্যাপার, আমরা তো তোমাদের কাজ করে দেবো না, কিন্তু আমার কথা বলতে দিতে হবে, গণতন্ত্র এটাই সিস্টেম, এটা যদি কেউ নিষেধ করার চেষ্টা করে, যদি স্বৈরাজ মনোভাব নিয়ে আমাদের দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে, আর যখন কথা বলতে দিতে চায় আমরা নিশ্চয়ই আমরা ভালো কথাবার্তা বলবো, আমরা হয়ে উঠে যাইনি, জনস্বার্থে কথা বলতে গেছি, কথা বলতে দেবে না, মাইক করে দেবে, প্রতিবাদ করার ভাষাটার এভাবে চলতে হবে, তাহলে এভাবে প্যান্ডেমোনিয়াম তৈরি হবে। পাহাড়ি অঞ্চলের বিষয়ে থাকবো, পাহাড়ি অঞ্চলে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছে না, এবং আমাকে যেহেতু আমরা বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে সমস্ত বিষয়ে আমরা দেখতে পাই নিয়ে যান, সমস্যার সমাধান করার বিষয়টি লিখে থাকেন, সেটা আমরা রাজ্যে যিনি বর্তমানে মথা দলের সুপ্রিম রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করে, তারা বলেন যে সরকার পক্ষ থেকে সঠিক যে বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য তা বরাদ্দ করা হচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে আছেন ওনাকে আমি বহুবার বলতে শুনেছি এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয় এই যে অভিযোগে উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কোথায় ঘাটতি রয়েছে? এডিসি যে টাকার পরিমাণ বরাদ্দ করা হচ্ছে তার 80% এর বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং স্যালারি বাবি খরচ হয়ে যাচ্ছে, উন্নয়নের টাকা কোথায়, ভিক্ষে করতে হবে। আমরা তাই জন্য কংগ্রেসের যে একটা স্ট্যান্ড আমরা বড় নিয়ে আসছি যে এই 125 সংশোধন বিলটা পার্লামেন্টে পাস করো, এদেরতে সরাসরি অর্থ প্রদান করো। Why will beg before the government? This is an autonomous body. Article 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল শেয়ার ট্যাক্সেস, কেন এসিটার হকদার হবে না, কেন আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষা মনোভ নিয়ে হাত করতে হবে, তাহলে কোথায় 60%?
তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, আমাদের এই যে বিটা মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটিএডিসি, ডাইরেক্ট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল 275, 280, এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি আমি দেখতে শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দেওয়া পাচ্ছে না, কেন সেটা হবে? এখন যদি কেউ মনে করে এদেরকে টাই দেওয়ার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে ব্যাড নেম আর্ন করায়, আর দিকে বলে যে আমরা দিয়ে দিয়েছি, তো কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক আমরা টাকা দিচ্ছি, তীব্রমতে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে, হোক, তাহলে তদন্ত হোক, অর্থ নয়ছয় তদন্ত হোক, এটাও তো করছে না। তাহলে এগুলো ধূপের না। মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতি বন্ধুরা, যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন, তারাও পরি করছে টু ডিফেম তীব্রমথা ইন দ্য টিএডিসি। They are playing a dirty game. Now they are busy. কিছুদিন আগে বিকাশ দেববর্মা সবাই মুক্তি হয়েছে, এখানে আমাদের এখানে 3 জন এমডি ছিলেন, এদের এসে দে আর ওয়ারিং মানি 2 কোটি 3 কোটি যা লাগে বল চলে আয়, বিজেপিতে যোগ কর, আমরা করি। কেন সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইড? সব জায়গায় কি এটা হচ্ছে কি জানেন, ম্যাগনেট ছিলেন, চুম্বকীয় আকর্ষণ, লোহা, ঠিক আছে? একটা ভালো ইন্টেলেক্ট আর ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট হয়। যারা বুক রিডার বলো, নোবেল পড়ে, তাদের আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। 75,000 কোটি টাকা গল্প শুনিয়েছে আগে 7 তারিখ গত মাস, 3 তারিখ এনপি নাম করে। আর ঠিক ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই সামিল করলেন জুলাই মাসের 3 জুন মাস 27 তারিখ কথা বলেন, আর জুলাইয়ের 3 তারিখ সামিল করলেন এই সমস্ত তথাকথিত অভিযোগ। প্রধানমন্ত্রী শুনলাম যে করাপ্ট পারসন, 75,000 কোটি টাকা। তো বিজেপি ইজ এ পার্টি which not only aids in abets corruption, frauds, looters, drug addicts. It is a party which is meant only to win election and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাই এবারে 27,954 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি 611.3 কোটি টাকার ঘাট আছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ হবে? আগে এই বাজেটটা আগরতলা শহরের যে বড় বড় ক্লাব, চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রামঠাকুর সংঘ, নেতাজি সেন্টার যা আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে, এটা ক্লাবের বাজেটের থেকে বেটার। যা দিয়েছেন ক্লাবের বাজেটও সিস্টেমেটিক বাজেট করে থাকেন, কিন্তু এটা যে দিয়েছে এটা মানুষের সাথে কোনো কাজে লাগবে, জনহিতের স্বার্থে নয়, মানুষের সাথে নয়। আমি বলবো, যদি আমি সুখ পাই ব্যাপারে আমি বিধানসভা বলবো, কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই। এরা যুব সম্প্রদায় আজকে হতাশায় সে তো যুব সমাজ, তাদের কর্মসংস্থান নিয়ে একটা কোনো রূপরেখা, গাইডলাইন, লং টার্ম পার্সপেক্টিভ লাইন কিংবা শর্ট টার্ম পার্সপেক্টিভ কোনো কিছুই নেই। তো দিস ইজ এ বাজেট লুট people their wealth. This is a budget which is করাতে মুখ্যমন্ত্রী অক্টোবর উপস্থিত কোন জায়গায় ঠেকেছে ভালো করে আলোচনা করতে পারি। এর বাইরে বললাম না, ব্যক্তিগত লড়াই নয়। আই উইশ হিম অল দ্য বেস্ট ইন বিজেপি। লেট হিম ফিল দ্য হিন বিজেপি। একেবারে বলি, আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর বিধানসভা কেন্দ্র রয়েছে, অভিভাবকহীন রয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত উপনির্বাচনের কোনো ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকে যে আমরা গতকালকে নীতি রয়েছেন প্রদ্যুৎ দেববর্মনকে প্রশ্নটি করি, বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফে। এ বিষয়ে কি বল? ভালো, মানে probably a lesson has been learned.
এটা বিধানসভা নির্বাচনের আগে হলে ভালো হতো, যেহেতু বিলম্বে বোধোদয় হয়েছে, ভালো উইল অন ইট। আর সময় আছে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমার নির্বাচনটা সম্পূর্ণ হবে। তো উই ক্যান এক্সপেক্ট ইন দ্য আফটার 15th of August প্রবাবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়েছেন একেবারে অন ক্যামেরায়, সে বিষয়ে কি কিসের সাপোর্ট? ধনপুর যে বিধানসভা কেন্দ্র তো এখন কে ফাইনালি নির্বাচনে লড়াই করেছে, আপনার এসপিএম দল ওখান লড়াই করেছে, এখন কিছু লড়াই করবে না, কংগ্রেস লড়াই করবে না, মথা লড়াই করবে, জেতার সম্ভাবনা বেশি সে লড়াই করবে এবং অন্যান্য দল সমর্থন জানাবে যদি 1:1 ফর্মুলা হতে। টু আর্লি টু কমেন্ট অন। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে 2024 লোকসভা নির্বাচন রয়েছে, এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের কত প্রস্তুতি রয়েছে? চলছে আমাদের গুটি গুটি পায়ে প্রথমে সভাপতি সংগঠনের দিকে দিচ্ছেন, বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলছেন, গণতান্ত্রিক আবহাওয়া বিরাজমান থাকে রাজ্যে মানুষ বিজেপিকে যেন তো 40% পেল, এবার এর থেকে কমবে বলে আমি মনে করি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের উদ্দেশ্যে কি বার্তা? গঠনমূলক ভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রহরী হিসেবে আমাদের ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভার ভেতরেই থাকতে পারে তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। মানুষ আছে এতটুকু আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি, মরালি এন্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখন মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন বলেছে তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সদর আরবান ডিস্ট্রিক্টের উইং প্রেসিডেন্ট পাশে আছেন তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, অরূপ পাল মহোদয়। এতক্ষণ আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আমাদের সাংবাদিক সম্মেলন। অনেকটা অংশ বলে দিয়েছে আমাদের অসংখ্য ভট্টাচার্য মহোদয়। উন্নত ত্রিপুরার কাজে একটা রাজ্যের প্রগতি, এটা যেরকম ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কের উপর নির্ভর করে, তেমনি এটা বাজেট অ্যালোকেশনের উপর নির্ভর করে। তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে
বলিষ্ঠ পদক্ষেপ। আমরা যদি মানে এটা তুলনা করি 2017-18 সালের তুলনায় 15,956 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারে 2023-24 বাজেটে। আমরা ইতিমধ্যে সদর আমাদের যেটা আরবান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা দেখেছি যে ধন্যবাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো ক্যাবিনেটকে। এই যে বাজেটের যে মূল বিষয়গুলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমরা এটা একটা মানে তীব্র ভাষায় নিন্দা জানাই যে পবিত্র বিধানসভার মান ভুলুণ্ঠিত করার জন্য যারা জনপ্রতিনিধি ওনাদেরকে অনেক আশা ভরসা করে দেয়ার আওয়ার ফেস মানে দেয়ার পিপলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওইখানে গিয়ে এরকম অসাংবিধানিক ভাষায় কথাবার্তা বলা বা এইসব বিষয়গুলো গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তো যেই 2-3টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাই কিন্তু এবার 59 কোটি টাকা শুধু ব্যয় হবে না, অনেকগুলো পরিবারও এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নাটশেলে কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। 2023-24 অর্থবর্ষে মোট যে বাজেট বরাদ্দ হয়েছে 27,654.400 কোটি টাকা। এটা বেসিক্যালি মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,354 কোটি টাকার মতো রয়েছে। সেখানে বৃদ্ধির হার প্রায় 8.8%, জাতীয় স্তরের হার ছিল যেখানে 7.20%। 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এবারে যে বাজেট আনা হয়েছে সেখানে মূলত যে বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হয়েছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গ, জনজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সকল অংশের জনসাধারণ। এক কথায় বলতে গেলে এই বাজেট হচ্ছে জনকল্যাণকামী, যেখানে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা অলরেডি আমাদের অসীম ভট্টাচার্য মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ ভবন বরাদ্দ 30 কোটি টাকা। সিএম সাত প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প বরাদ্দ 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেখানে বরাদ্দ রয়েছে 120 কোটি টাকা। মোট 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটের ভবিষ্যতের জন্য রাজ্যকে প্রস্তুত করার লক্ষ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র, মানে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়, সেই একটা সংস্থা স্থাপন করা হবে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। সরকারের কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটকে একটি নতুন ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থা রাখা হয়েছে। মানে আমরা এখন যেরকম আমরা হিউম্যান ফিজিওলজি বা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দেখতে পাই, তেমনি ভাবে ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স এটা একটা ডিপার্টমেন্টেরও মানে আমাদের যোজনা হতে চলেছে, সংযোজন। মূলধনী ব্যয়, মানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জোর দিয়েছে, এই বাজেটে 5,350 কোটির বেশি টাকা মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ হয়েছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। 2023 যোজনায় অবশিষ্ট 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মানে এতদিন আমরা দেখতাম যে শুধু বিপিএল ভুক্ত পরিবার, যাদের বিপিএল কার্ড আছে, তারাই আয়ুষ্মান ভারতের আওতায় ছিল, যেটা আমাদের অসীম ভট্টাচার্য বাবু আপনাদের প্রথমেই হাইলাইট করে বলেছেন যে এখানে যেটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে 4,75,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে, মানে স্কিল ডেভেলপমেন্ট, 50 কোটি টাকা ধরা আছে।
মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 120 কোটি টাকা। আমরা যদি বাজেট ব্রেকিং দেখি, শিক্ষা, সমাজ কল্যাণ ও শিক্ষার ক্ষেত্রে 4,939 কোটি টাকা, সড়কের ক্ষেত্রে 1,360 কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে 1,756 কোটি টাকা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1,436 কোটি টাকা ব্যয় বরাদ্দ আছে। এখানে লক্ষণীয় বিষয়, শিক্ষা সমাজ কল্যাণ, সমাজ শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি বাজেট অ্যালোকেটেড। আমরা জানি মহিলা বাল বিকাশ মানে মহিলা শিশু শিক্ষা বা স্বাস্থ্য, বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু প্রাইমারি হেলথ, এই সবগুলো বিষয় কিন্তু এই সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে আসে। আমরা যে বেনিফিশিয়াল স্কিমগুলো পেয়ে থাকি এগুলো সমাজ কল্যাণ দপ্তরের কর্তৃকে পরিচালিত হয়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ ভূমিকা পালন করছে। এখানে 50 শয্যা বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা বিগত অর্থবর্ষে আমাদের সরকারকে 11,892 জনকে 5,000 টাকা করে দিয়ে স্মার্টফোন কেনার জন্য, এই অর্থবর্ষে 12,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সেটা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের IAS, IPS এবং IFS ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি উন্মুক্ত ওয়াইফাই পরিষেবা এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন জেলা শাসক ও কার্যালয় ভবন নির্মাণ, এটা উদয়পুর ধর্মনগর নতুন জেলা শাসক কার্যালয় ভবন নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 67 কোটি 20 লক্ষ টাকা। আমরা ইউনিটি মল, এটার কথা আগে উল্লেখ করেছি। ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটা আমরা এতদিন বলিউড টলিউড জানতাম, এখন ত্রিপুরাতে নিজস্ব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 5টি নতুন পাঠ্যক্রম চালু করা হবে, যাতে সর্বমোট পাঠ্যক্রমের সংখ্যা দাঁড়াবে 6টি। এইভাবে নানাবিধ ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই যে বাজেট অ্যালোকেশন, এই যে বাজেট এবার পেশ করা হয়েছে, সেটা জনকল্যাণকামী। আপনাদেরকে একটা বলে রাখা বিষয় যে আমরা যে জায়গায় এখন আছি, যে ওয়েস্ট ত্রিপুরার আরবান ডিস্ট্রিক্টে, বেসিক্যালি ত্রিপুরার আপনি যদি দেখেন যে মানে ক্যাপিটাল অফ ত্রিপুরা যেরকম আগরতলা, সেখানে এই জায়গাতে রেফারেল হসপিটাল, 28টা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে বিশেষ বিশেষ যা কিছু আছে ভালো শ্রেষ্ঠ সবকিছুই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক। কিন্তু এইবারের যে এই বাজেট, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, মানে সারা ত্রিপুরার, মানে ত্রিপুরার যেটা অন্তিম ব্যক্তি পর্যন্ত, অন্তিম ডিস্ট্রিক্ট, সবচাইতে যেটা আমরা জানি ত্রিপুরার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, এই জায়গাগুলিতেও কিন্তু সার্বিক উন্নয়ন হবে। সেটাই হচ্ছে এই যে মানে গুড গভর্নেন্সের একটা লক্ষ্য। মানে এই যে জনকল্যাণকামী বিষয়টাকে মাথায় রেখে এবারের এই বাজেট, এবং আমরা আশা করি যে এই বাজেট ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ব্যবস্থাপনায় আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে স্পোকস পার্সন অস্মিতা পাল মহোদয়া, উপস্থিত আছেন সদর শহর জেলা স্পোকস পার্সন তথা মেয়রিং কাউন্সিল শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন সদর শহর জেলার স্পোকস পার্সন কর্পোরেটর পালক রায় মহোদয়। আজকে এই প্রেস মিটে
মূল বিষয়বস্তু হচ্ছে 2023 এবং 2024 সালে আমাদের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে, এই জনমুখী বাজেট রাজ্যের আর্থসামাজিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যেটা প্রভাব বিস্তার করবে এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ ক্রমে আমাদের প্রত্যেকটা জেলায় এই সময়ে যে প্রেস মিট হচ্ছে, বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের অসুবিধাদি বলবেন। আজকের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের একটা সরকার ছিল, কিন্তু রাজ্যের মানুষের কল্যাণার্থে, রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিধানসভার মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, রাজ্যের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এই সরকার কাজ করছে, সেই বাজেটের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়। 2023 এবং 24 সালে মোট বাজেট এই অর্থবর্ষে 27,654.40 কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে। বাজেটের সকল দিকে, শিক্ষা ক্ষেত্রে বলুন, বুনিয়াদী শিক্ষা থেকে বিদ্যালয়, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ, সমস্ত জগতে মানুষদেরকে অর্থনৈতিক বুনিয়াদভাবে যাতে শক্তিশালী করা যায় তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আমি দুই একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, বাকিটা আমাদের অসুবিধাদি বলবেন। যে আমাদের এই বাজেটে সবচাইতে যেটা উল্লেখযোগ্য ঘটনা, যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজ্যের সাধারণ থেকে সাধারণ মানুষের কল্যাণার্থে যেটা কাজে লাগবে। এবং এই অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা এবং যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় নতুন করে 13টি প্রকল্প চালু করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা ক্ষেত্রে প্রায় 4000 আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ডিস্ট্রিক্টে একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তো এই বাজেট নিয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের এখানে উপস্থিত স্পোকসপারসন শ্রদ্ধা অস্মিতা পাল মহোদয়। রাজ্যের মানুষ যে দৃশ্য দেখতে পেল, তাতে আমার বিশ্বাস রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ এই দৃশ্য দেখতে ত্রিপুরার মানুষ কখনো অভ্যস্ত ছিল না। কিন্তু যেটা যা হয়, লড়াই হবে, মতভেদ হবে, ডিবেট হবে, বিচারের সঙ্গে বিচারের লড়াই হবে, বিচারধারার লড়াই হবে, রাজ্যের মানুষের অগ্রাধিকার নিয়ে কথা হবে, লড়াই হবে। সেই জায়গা হচ্ছে বিধানসভা। এবারকার বিধানসভা জনপ্রতিনিধিদের দ্বারা নৃত্য পরিবেশনও দেখতে হবে, উচ্ছৃঙ্খল। যে উচ্ছৃঙ্খল পার্টি, যাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, রাজ্যের মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই। আমরাও চাই আমাদের হেলদি বিরোধী দল থাকুক, গঠনমূলক সমালোচনা।
কিন্তু যারা সবসময় চায় নিজেদের রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য, এই রাজ্যের মানুষ এই বাজেট অধিবেশনের প্রথম দিন যে দৃশ্য দেখলো, এ রাজ্যের মানুষ সেটা আশা করেনি। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে তাদের এই যে ন্যাক্কারজনক মানুষের ন্যাক্কারজনক হাতিয়ারকে কেন্দ্র করে বিধানসভাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, এটা রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না। রাজ্যের গরিমা, রাজ্যের বিধানসভার অহংকার, রাজ্যের মানুষের সম্মান তারা জনপ্রতিনিধি হয়ে ক্ষুণ্ণ করেছে। এবং আমি বলতে চাই, ওদের যদি বিন্দুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে আক্ষেপ থাকে, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তা ক্ষমা চাওয়া উচিত। কারণ মানুষ তাদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে মানুষের জন্য কথা বলার জন্য, বিধানসভার গরিমাকে নষ্ট করার জন্য। আমরা তার জন্য সদর জেলার পক্ষ থেকে ধিক্কার জানাই এবং আশা করব আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারে, এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্টের কথা বলবেন, রাজ্যের উন্নয়নের কথা বলবেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবেন এবং দল বিভিন্ন হতে পারে, প্রত্যেকের মধ্যে সৎ ভাব থেকে রাজনীতিটাকে রাজনীতির মতো করে মানুষের জন্য রাজনীতি করে আমরা ত্রিপুরা রাজ্যকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং ভারতবর্ষের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা তৈরি করব। বিধায়করা বলুন, প্রত্যেকেই কিন্তু পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের আন্ডারে তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের হয়ে কথা বলে এবং যে কোনো ডিপার্টমেন্টে যদি কোনো রকমের কোনো আইনি জটিলতা দেখা যায় ওখানে ডিসিপ্লিনারি প্রসিডিং বলে একটা কমিটি গঠন করে তাদের বিচার হয়। তো বিধানসভায় যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে ওইখানে নিশ্চয়ই একটা সংশ্লিষ্ট টিম থাকবে, তদন্ত কমিটি হবে এবং উইল প্রসেস। আমরা ওই ঘটনাটা যেটা অস্বাভাবিক, যেটা প্রকৃতির বিরুদ্ধে হয়, সেটা সবটাই আনন্যাচারাল থিং এবং এই জিনিসটা যদি আইনের আওতায় আসে, শাস্তিযোগ্য এটার প্রবিধান থাকে, তবে সেটা কিন্তু উইথ প্রসিডিউর মেনটেন করে আসবে। আমরা এখানে বসে এটা মিডিয়া ট্রায়ালও বলতে পারি না বা প্রেস ব্রিফিং এও বলতে পারি না, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, আপনাকে বলতে দ্বিধা নেই, উনি 4 বারের বিধায়ক, উনি মরাল কোড অফ কন্ডাক্টটা অনেক ভালো জানে। কোনো খারাপ বিষয়ে কিন্তু প্রোটেস্ট করারও একটা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দিন বাজেট যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এরকম অধিবেশনকে ভণ্ডুল করে দেওয়ার মতো একটা এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। এর আগে আপনি যে বিষয়টা বলেছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে এই উত্তাল হয়েছে, সেটা কিন্তু উইথ প্রসিডিং মানে উইথ ফলোইং দ্য প্রপার প্রসেস আসতে হবে। সেটা কিন্তু এইভাবে প্রোটেস্ট করলে এটার সমাধান কোনোদিনই সম্ভব না। আর আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা সময়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা থাকবে সেই মানে ধারণা মতবাদ অনুযায়ী এটা বিচার হবে, সেটা আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। এটা আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে কিচ্ছু হবে না, এটা পার্টির সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে এটা চলতে হবে। এই সংশ্লিষ্ট এই বিষয়টাতে আমাদের কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। দেখছি অনবরত নেশা এবং যুবতী মেয়েরা বিভিন্ন অনবরত শহরে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মেয়েরা অবস্থান নিয়ে কি বলবেন? ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে রাজ্যে যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে, সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণঅবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য
হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস। পণের জন্য হত্যা করা, খুন, এই সমস্ত ঘটনা মিলে প্রতি মাসে 29টি করে নারী ঘটিত অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ত্রিপুরার বুকে। আমার বক্তব্য নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য আমি এখানে আপনাদের সব উপস্থাপনা করছি। সারা ত্রিপুরায় আজকে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন। নেশা মুক্ত ত্রিপুরা বানাएंगे, এই তো স্লোগান ছিল 2018 আগে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত। নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের ছাত্র যুব সমাজ। একটা গভীর ষড়যন্ত্র রচিত হচ্ছে রাজ্যে, চাকরির দাবি যেন না করতে পারে, মানুষকে নেশাচ্ছন্ন করে রাখো, ইয়াবা, ট্যাবলেট, চরস, আরো অনেক কি নাম নিষিদ্ধ ঘোষিত যেগুলো নেশাযুক্ত সাবস্টেন্স, সেগুলো আজকে অলিতে গলিতে ছেয়ে গেছে। কোথায় সরকারের সে দেওয়া প্রতিশ্রুতি নেশামুক্ত ত্রিপুরা বানাएंगे? উল্টো কি ছবি দেখছি আমরা? খবরের কাগজে দেখছি নেশা সামগ্রী আটকাতে গিয়ে ওই বক্সনগরে একজন জনজাতি সাব ইন্সপেক্টর, তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। খবরের কাগজে কি দেখি? কমলপুরে বিজেপি প্রথম সারির একজন নেতা, তাকে ধরা হয়েছে ড্রাগ সহ, নিষিদ্ধ ঘোষিত ড্রাগ সহ, ছেড়ে দেওয়া হয়েছে পরক্ষণে। সোনামুড়া মহকুমায় একজন কুখ্যাত ড্রাগ পেডলার রয়েছে, বিজেপির কার্যকর্তা, এই রাজ্যের একজন নেত্রীর ভাই। বাংলাদেশ সরকার, ভারতীয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে অমুক ভৌমিক সে মায়ানমার থেকে যে নেশার সামগ্রী ঢুকছে ত্রিপুরা বুক দিয়ে করিডোর হিসাবে, সে এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের ছাত্র যুব সমাজদের নেশার মধ্যে ফেলে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। কোথায় ব্যবস্থা? কারণ বিজেপির কার্যকর্তা। লজ্জা নেই এদের? এর কি ধরনের পার্টি? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বই যেমন একজন বিদ্বানকে আকর্ষিত করে, ঠিক বিজেপি পার্টিটা
সমস্ত চোর, বদমাশ, ধান্দাল, বাটপার, ঠকবাজ, ড্রাগ এডিক্ট, ড্রাগ পেডলার এদেরকে আকর্ষিত করছে। এরাই হচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দলের এসেট। জায়গা কিনবেন, টাকা দিতে হবে। জায়গা বিক্রি করবেন, টাকা দিতে হবে। কাজ করবেন, ঠিকাদারি কাজ করবেন, এদেরকে কমিশন দিতে হবে। সমস্ত ক্ষেত্রে টাকা ছাড়া এরা আর কিছু জানে না, শিখতে পারেনি। সারা রাজ্যে একটা ত্রাহি ত্রাহি, মানুষের মনে উচ্ছ্বাস নেই, মানুষের মনে ভয়ের আতঙ্ক। কখন কি চুরি ছিনতাই বেড়েই চলছে, কারণে নেশাখোররা, যেমন গতকালকে আপনারা দেখলেন একজন অটো ড্রাইভার এক মহিলাকে বাড়ি ঢুকিয়ে দিয়ে তার গলার সোনার চেনটা ছিনতাই করে নিয়ে গেছে, যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে সিসি ক্যামেরার দৌলতে। লেগেই রয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। এবং দেখবেন এরা এদের সাথে এই যে ড্রাগ এডিক্ট যারা, তাদের একটা বিশাল অংশ জড়িত রয়েছে। কারণ কত পরিবার, লক্ষ লক্ষ পরিবার আজকে ত্রিপুরা শেষ। যারা ড্রাগ এডিক্ট, গরিব বাড়ির ঘড়ি, বাটি, ঘটি, থালা, গ্লাস থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু, সংসারের সমস্ত কিছু আস্তে আস্তে বিক্রি করে করে তাকে ওই নেশার সামগ্রী তাকে ক্রয় করতে হচ্ছে। কোথায়? আজ থেকে 6-7 বছর আগেও এই বিধানসভার মাধ্যমে একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম যে তোমরা প্রয়োজনে যে এনডিপিএস অ্যাক্ট, সেটার মধ্যে সংশোধনী আনো। এখন যারা সেবন করেন ড্রাগ, তাদের যে পরিমাণ ড্রাগ কনজামশন করেন, তারাও তার মধ্যে থাকলে বেলেবল সেকশন। আমরা বলেছি না, এটা হতে পারে না। এত বছর হয়ে গেল, আজকে ত্রিপুরার বুকে একটি সরকারি ভাবে ড্রাগ ডিএডিকশন এবং রিহেবিলিটেশন সেন্টার নেই। কত বছর ধরে দাবি জানিয়ে আসছি বিধানসভার ভেতরে বাইরে। কয়েকটা বেসরকারি সংস্থান রয়েছেন ত্রিপুরা, অন্যায় কোনো প্রতিবাদ হবে না, কেউ করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে। বাইরে যদি কেউ করে তাকে শাসানো হবে, ভয় দেখানো হবে, মারধর করা হবে, বাড়ি অগ্নিসংযোগ করা হবে, দোকানপাট লুটপাট করা হবে, অটো থেকে নামে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে, ব্যবসা করতে দেওয়া হবে না। এই তো চলছে বর্তমানে রাজ্যে। এই অত্যাচারেরও একটা শেষ রয়েছে। এই রাজ্যের মানুষ দেখছে, এই রাজ্যের মানুষ প্রত্যেকটি ঘটনার সাক্ষী। যায় দিন ভালো যায়, সারা দেশ জুড়ে, শুধু ত্রিপুরার বুকে এটা নয়, সারা দেশের মধ্যেই একটা ত্রাহি স্বৈরাচারী মনোভাবের, প্রত্যেকটি দিন স্বৈরাচারী মনোভাবের তাদের প্রকাশিত হচ্ছে। রিজার্ভ ব্যাংক থেকে 500 টাকার 88,000 crore, 88,000 কোটি টাকার নোট গায়েব হয়ে যাবে ট্রানজিশন মধ্যে। কেউ কিছু কথা বলতে পারবে না। 20,000 কোটি টাকা যে শেল কোম্পানিগুলো, নাম নেই, ঠিকানা নেই, কোন এমপ্লয়ি নেই, যে শেল কোম্পানিগুলো, স্টেট ব্যাংকের টাকা, আমাদের এলআইসির টাকা এই আদানি সাহেবকে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধীকে তার সদস্যপদ ক্ষত হয়েছে। এই তো চলছে সারা দেশ জুড়ে। অর্থনৈতিক চুরমার হয়ে পড়েছে। টাকার ভ্যালু, আজকে ইন্ডিয়ান রুপির ভ্যালু কোন জায়গায় গিয়ে 83 টাকায়। $1 is equal to 83 rupees ইন্ডিয়ান কারেন্সি।
আগে বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে কারেন্সির মধ্যে ফারাক থাকতো, এখন প্রায় সমান সমান এসে থেকেছে। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত আমরা। তার দেশকে বা কিভাবে দেশের সমস্ত অ্যাসেট গুলো বিক্রি হয়ে যাচ্ছে, রেলওয়ে বিক্রি, এয়ারপোর্ট এরোড্রোম বিক্রি, বিভিন্ন যে প্রফিট মেকিং বডি পিএসইউ সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না। ভারতবর্ষের অবস্থা, অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না, যা বর্তমানে চলছে দেশ জুড়ে। আনএমপ্লয়মেন্ট, আজকে আমরা বিধানসভায় যে মাত্র নোটিশ দিলাম যে জিআরবিটির রেজাল্ট কবে প্রকাশিত হবে, এসটিজিটির কথা উত্থাপন করার নোটিশ দিলাম। বাজারে যাওয়া যায় না, মজুদদার কালোবাজারে স্বর্গরাজ্য ত্রিপুরা। কাঁচা লঙ্কার দাম কত, আদার দাম কত, তরিতরকারির দাম কত, কে কার খোঁজ রাখে? কালোবাজারে মজুদদারদের স্বর্গরাজ্য ত্রিপুরা। এই ব্যাপারে যখন নোটিশ দিলাম, ভাবলেন যে না, এই সমস্ত আলোচনা হতে বিপদে পড়বো, কাজে তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো। কাজে বন্ধুরা, এই ত্রিপুরাবাসী যারা আমার আজকে কথা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পথ চলতে বন্ধুরা, ব্যবসায়ী দাদারা, জিএসটি নামক গপ্পর সিং ট্যাক্সে পাগল হয়ে পড়েছে মানুষ। বারংবার শুধু সংশোধনী সংশোধনী সংশোধনী। আজকেও গোপাল বাবু আছে বোধ এখানে নাকি? আজকেও গোপাল বাবু এই জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তর্ক বিতর্ক করেছেন বিধানসভার ভেতরে, আমার কাছে খবর আছে। কিন্তু না, গায়ের জোর, সংখ্যাগরিষ্ঠ জোর, রাষ্ট্র শক্তির জোরে এরা সমস্ত কিছু অবজ্ঞা করছে। যুক্তি তর্ক তাদের কাছে কোনো মানে রাখে না। পায়ের জোর, পেশির জোর, সংখ্যাগরিষ্ঠ জোরে সমস্ত কিছু পাশ করে নিচ্ছে অন্যায় জিনিসগুলো। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাবো। তোমার দিকে হবে বিক্ষোভ, প্রতিবাদে এই যে উত্তরোত্তর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এই পরিস্থিতিতে মহিলা কংগ্রেস তাদের নাগরিকদের প্রতি যে দায়িত্ব, রাজ্যের মহিলাদের প্রতি তাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আশৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে আরো প্রশাসনের যে ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণঅবস্থানের ডাক চমলে আজকে অবস্থান কর্মসূচি চলছে। এই গণঅবস্থানের মধ্য থেকে আজকে আজ উঠছে যে নারীরা নির্যাতিত হয়ে আরক্ষা প্রশাসনের মুখোমুখি হলে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তক্ষুর ভয়ে মামলিতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
প্রকৃত আসামিকে তা গ্রেপ্তার করে না, ভেবেছে বিরোধী দলের মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায় অবিচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আদিক থেকে মাদক সাম্রাজ্যে হয়েছে এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী তারা শাসকদের আশ্রয়ে বসে তাদের ব্যবসা বৃদ্ধ করে চলেছে। দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনে মাদক পাচারের করিডোর তৈরি হয়েছে। এমনকি শোনা যায় শাসক দলের নেতা বড় বড় যারা এই রাজ্যের মাদক বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যে এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা তাদের জনরাই এই রাজ্যে মাদক পরিস্থিতি ঘটিয়েছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তব ক্ষেত্রে বাস্তবের জমি দাঁড়িয়ে পদক্ষেপ করুন, শুধুমাত্র কাগজপত্রে আর মুখ কথাতেই নয়। আমরা চাই এটার সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইন প্রণয়ন করা এবং স্বদলীয় যে কোনো নেতা কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা। কংগ্রেস যে আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের ব্যাপকতা আরো দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সমস্ত গণসংগঠন কংগ্রেস সংগঠন থেকে আমরা রাজ্যে ছড়িয়ে দেব। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পংক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকলাপ যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে আরও দিন 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারা মোটরাইজড ট্রাইসাইকেল পান। 50% দিব্যাঙ্গতা রয়েছে ভাই বোন যারা আছেন এবং তাদের আপনার ভেরিফিকেশনও হয় তারা এটা চালাতেন পান কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয় যদি আরও 100 লাখ আমরা আরও 100 হোক সাইকেল মোটরসাইকেল আমরা দিতে পারি। সবার কাছে ভিন্নভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যদি আপনি নিতে থাকেন 80% দিব্যাঙ্গ রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সাথে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি সিঙ্গরের সঙ্গে যোগাযোগ করবেন, এই কাজগুলি আমরা করতে পারবো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও
কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे। मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता। आईपीएफटी ने जो गलती की वो गलती मैं नहीं करनी थी, और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सुदीप सिंह बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया। সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না। हम आपके एमडीसी और एमएलए को खरीदने की कोशिश करेंगे। त्रिपुरा सिंह के खिलाफ নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। প্রতিনিয়তই আমরা দেখতে পাই রাজনীতিতে বিশেষ কিছু বিষয় নিয়ে জ্বলন্ত থাকে এবং রাজনীতি একেবারে উত্তপ্ত অবস্থায় থাকে। আজকের দিনে এডিসি এলাকাকে নিয়ে বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা খোলাসা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন তিপ্রাসা জনগণদের কাছে জনপ্রিয় বুবাগরা, তার পাশাপাশি তিপ্রা মথা অর্থাৎ রাজ্যের একটি জনপ্রিয় দল তিপ্রা মথার যিনি চেয়ারম্যান রয়েছেন, যিনি সুপ্রিমো রয়েছেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিপ্রা মথা দলের যে দাবিকে নিয়ে দলটিকে শুরু করা আপনাদের, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই দাবি আজকের দিনে কতটুকু এগিয়েছে? কেননা আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পেয়েছি এই বিষয়টাকে নিয়ে ইন্টারলকিউটার একটা শব্দ উঠে এসেছিল। তার পাশাপাশি যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, ওনার সাথে আপনি অনেকবার কথোপকথন হয়েছে। তার পাশাপাশি অমিত শাহ আপনাকে আশ্বাসও করেছিলেন বা আশ্বস্ত করেছিলেন। তারপর আজকের দিনে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কি স্ট্যাটাস রয়েছে? पूजा, ये जो आपने सवाल मुझसे पूछा है ये आप होम मिनिस्टर से पूछ लीजिए, क्योंकि अब मैं होम मिनिस्टर ने जो मुझे कहा या जो मेरे पार्टी प्रेसिडेंट विजय कुमार रंखोल, एमएलएज, लीडर ऑफ द ऑपोजिशन अनिमेश देबबर्मा, ईएम्स, सीएम को बताया है, वो बात अब हम लोग पब्लिक को नहीं बोलेंगे। हम लोग एक बात समझ चुके हैं कि जब तक हम गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर प्रेशर नहीं रखेंगे हमारे डिमांड के लिए, ये लोग अपना ही टाइम लेंगे। तो हमारा जॉब है कि हम अपने कम्युनिटी के बारे में बात करें, हमारा कोर डिमांड के बारे में बात करें और आंदोलन स्टार्ट करें, क्योंकि जब तक हम प्रेशर में नहीं रखेंगे इनको, कोई सीरियसली जल्दी काम नहीं करेगा। और ये बात एकदम क्लियर हो चुका है। इंटरलॉक्यूटर हो, क्योंकि नोटिफिकेशन भी निकला था, तब उसके बाद फ़ोन आया कि मणिपुर में प्रॉब्लम है, जो भी है। अब लास्ट टाइम भी 1 तारीख को मीटिंग हुई, उनको जो बोलना था उन्होंने मेरे सब लीडर्स को बताया। लेकिन हमें लगता है कि अगर हम ग्राउंड में एजिटेशन या मूवमेंट नहीं करें तो वो प्रेशर और दबाव नहीं रहेगा गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर, और जब तक गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर दबाव नहीं रहता वो कुछ करता नहीं।
স্যার বর্তমানে আমরা যদি দেখি যে এডিসি এলাকায় জনপ্রিয় দল রয়েছে তিপ্রামথা, রাজ্যে মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছে তিপ্রামথা এবং তিপ্রামথার যিনি বিরোধী দলনেতা রয়েছেন অনিমেষ দেববর্মা। বর্তমানে রাজ্যে ত্রয়োদশ ত্রিপুরার যে বিধানসভা অধিবেশন আমরা দেখতে পাচ্ছি, অধিবেশন বসে এবং সেই অধিবেশনে আমরা দেখতে পাই গতকাল বিশেষভাবে সেখানে যাদবলাল যিনি বিধায়ক রয়েছেন উনার একটি বিষয়কে নিয়ে অনেকটাই উত্তপ্ত ছিল বিধানসভা মহল এবং সেখানে বিরোধী যে পক্ষ ছিল তারাও বিরোধিতা করেন এবং তার পাশাপাশি কিন্তু বাজেটও সেখানে পেশ হয়েছে। সেখানে আমরা দেখতে लोग का दिल टूट जाएगा और हमें कोई विश्वास नहीं करेगा। जो गलती एनसी देवबर्मा ने किया वो गलती मैं नहीं कर सकता। विदाउट गेटिंग इन राइटिंग आई विल नॉट सिट इन द गवर्नमेंट विथ बीजेपी। চলতি বছরের যে অধিবেশন তার প্রথম দিনে আমরা দেখতে পাই যে বিধায়করা ওয়াকআউট করে নেয় এবং 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তার মধ্যে আমরা তিপ্রামথার নেতৃত্বদের অনেকটাই কালকে বিরোধিতা করতে দেখেছি একটি বিষয়কে নিয়ে এবং সেখানে বিশ্বকেতু দেববর্মা বা আমরা যদি বলি নন্দিতা রিয়াং এবং রঞ্জিত দেববর্মা তাদের আমরা বিশেষ পদক্ষেপ দেখতে পাই এবং তাদেরকে সেই কারণে সাসপেন্ড করে দেওয়া হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सस्पेंड तो मिस्टर नाथ का भी होना चाहिए था जो अपने मोबाइल फ़ोन में ऑब्सीन कंटेंट देख रहा था। आई डोंट वांट टू से इट, आप यू आर लेडी योरसेल्फ, आई डोंट वांट टू से समथिंग व्हिच इज़ एम्बैरेसिंग। सस्पेंड तो उनका भी होना चाहिए था ना। हमने तो चिल्लाया, हमने तो शायद टेबल के ऊपर खड़ा होकर उन्होंने कुछ चिल्लाया। ठीक है, अगर आपको वो ख़राब लगा तो जो बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फ़ोन में देखकर उससे असेंबली का गरिमा नीचे नहीं गया, उससे असेंबली का नाम छोटा नहीं हुआ। तो जो कांच के घर में रहते हैं वो दूसरे के घर में पत्थर मत फेंके, क्योंकि उनको भी स्वीकार करना चाहिए। अच्छा, वो एमएलए क्यों नहीं आया कल असेंबली में? क्या वो बीमार है? शर्म से नहीं आ सकता क्योंकि गिल्टी है। स्पीकर ने अभी तक डिसीजन क्यों नहीं लिया? अगर आप रूलिंग गवर्नमेंट से हैं तो आपको छूट मिलेगा और अगर आप ऑपोजिशन से हैं तो आपको सस्पेंड किया जाएगा। तो पब्लिक भी देख रही है ना कि कौन न्यूट्रल है, कौन फेयर है और कौन अनफेयर है। और ये लोग सब पूरे ज़िंदगी पावर में नहीं रहने वाले। पावर सबका आता है, जाता भी है। जब जाएंगे तब इनको मालूम पड़ेगा कि जब इनके पास अच्छा, देखिए सीएम इज़ ए जेंटलमैन, सब लोग बोलते हैं कि सीएम जेंटलमैन है, तो सीएम को भी तो लगता होगा कि मेरा ही एमएलए ये कर रहा है असेंबली में, उनको सस्पेंड क्यों नहीं किया गया? कि उनके ऊपर प्रेशर है कि नहीं ना करे? ये सब सवाल है। बीजेपी के अंदर भी बहुत प्रॉब्लम्स है, लेकिन वो उनका अंदर पार्टी का प्रॉब्लम है, इसके लिए मैं ज़्यादा बोलना नहीं चाहता हूँ, लेकिन उनके अंदर भी बहुत प्रॉब्लम्स है। কাল বিধানসভায় অধিবেশনে আমরা দেখতে পাই একটি নতুন বিষয়, সেখানে বিরোধী দল থেকে একজন নেতৃত্ব, কংগ্রেস দলের নেতৃত্ব সুদীপ রায় বর্মন আমরা দেখতে পাই বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? मैंने सुदीप से कल रात बात किया। सुदीप का एक स्टाइल है, उसने गंगा जल से किया, वो सुदीप का पॉलिटिकल स्टांस है। लेकिन सुदीप इज़ Sudeep has been a seasoned MLA, legislator, and मेरे संग भी काम किया है सुदीप ने। हम लोग कांग्रेस में एक साथ थे, तो वो उनका स्टाइल है। लेकिन जो उसका मैसेज था वो गलत नहीं था कि जो लास्ट असेंबली सेशन में हुआ है कि एमएलए ने ऐसा कांड किया, कॉट ऑन कैमरा, तो उसके अगेंस्ट तो एक्शन लिया जाना चाहिए था। अगर नहीं लेंगे तो मतलब कि घर का नेम असेंबली का गरिमा गिर गया है। तो सुदीप ने जो किया उसने किया, मैं उसके खिलाफ नहीं हूँ। सुदीप ने जो किया उसने किया। আমরা যদি বলি অতি অল্প সময়ে এডিসি এলাকায় পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় দল তিপ্রামথা এবং ক্ষমতায় তিপ্রামথা, সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না এবং এই বিষয়ে আপনাকে আমরা দেখতে পাই। आप मंडे में देखेंगे पूजा, यही बात उठाया जाएगा। आप डेवलपमेंट के लिए फंड्स रोक सकते हैं, चलिए आपने डेवलपमेंट के लिए कुछ फंड नहीं किया, आपने फ्यूचर स्कीम्स के लिए फंड होल्ड कर दिया, आप सैलरी होल्ड करते हैं। तो आपका क्या मतलब है कि बिकॉज आपने तिप्रामथा को वोट किया
बिकॉज आपने हमारे पार्टी को वोट नहीं किया, आपको सजा दिया जाएगा। इसके लिए आपका फंड्स हम नहीं भेजेंगे, क्योंकि आपको सजा मिलना चाहिए। आपने ये पाप कैसे किया कि आपने बीजेपी को वोट नहीं किया, तिपरा मोथा को वोट किया। और ये जो एम्प्लॉयज़ हैं, इनके घर में फैमिली है, इनके बच्चे हैं, इनके माँ हैं, इनके परिवार है, इनका भी एक प्रेशर रहता है, प्रॉब्लम रहता है। आपने ये करके अपने ही त्रिपुरा के जनता को सज़ा दिया है। और ये मैंने देखा है बहुत पॉलिटिक्स में। आप पॉलिटिक्स में मुझे सज़ा दे दीजिए, मैं विपक्ष में हूँ, पॉलिटिशियन को के खिलाफ लड़िए, आम जनता को प्रॉब्लम में मत लाइए। आम जनता एक बार आपको वोट करता है, एक बार किसी और को कर सकता है, एक बार किसी और को कर सकता है, वो उनका अधिकार है। लेकिन आपका एक दायित्व बनता है कि एज अ गवर्नमेंट आप सबको बराबर मानकर चले। लेकिन यहाँ में ये नहीं हुआ। आप देखेंगे मंडे में ये बात हम उठाएंगे। और ये जो डिले इन रिलीज ऑफ फंड्स है, ये बेसिकली हमें आर्म ट्विस्ट करने का कोशिश किया जा रहा है कि आप आकर हमारे संग बैठ जाओ। आप बैठ जाएंगे तो सब चीज़ स्मूथ हो जाएगा, सब ठीक हो जाएगा। अगर आप नहीं आओगे तो हम आपका फंड्स रोक देंगे। आप अगर नहीं आओगे तो हम आपके एमडीसीज और एमएलएस को खरीदने की कोशिश করেंगे। लेकिन एक बात, সরি ফর ইন্টারাপ্ট ইউ, একটা বিষয় রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি বলেন যে এডিসির জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, এই বিষয়ে কি বলবেন? वेल, मुख्यमंत्री जी इज न्यू चीफ मिनिस्टर। जैसे मैंने पहले भी कहा, जेंटलमैन हैं, लेकिन उनके पास सब इन्फॉर्मेशन नहीं रहता। अगर उनको ये सफिशिएंट लगता है तो आप, जैसे मैंने कहा, 68% ऑफ त्रिपुरा इज एडीसी, आपने 2% फंड्स दिया है। 35% पॉपुलेशन रहता है, आपने 2% फंड्स दिया है। इसका क्या मतलब है? और जो फंड्स दिया है 90% सैलरी में चला जाएगा, तो आप डेवलपमेंट कैसे करेंगे? आप नए लोगों को क्वालिटी टीचर्स को नौकरी कैसे देंगे? आप नर्सेज को नौकरी कैसे देंगे? आप पानी का समस्या कैसे हल करेंगे? आप शिक्षा का समस्या कैसे हल करेंगे? आप रोड कैसे बनाएंगे? बिजली का प्रॉब्लम है वो कैसे ठीक करेंगे? ड्रिंकिंग वाटर का प्रॉब्लम कैसे ठीक करेंगे? तो एम्प्लॉयमेंट एक्सचेंज बना के रखा है। और अब तो ये भी हो गया है कि एम्प्लॉयमेंट एक्सचेंज में भी टाइमली पैसा नहीं आता, जबकि सब गैस का जो टैक्सेस है वो हमारे एडीसी एरिया से निकलता है। सब पेट्रोलियम, ऑयल, गैस सबका, ओएनजीसी, गेल, ऑयल इंडिया सबका हमारे एरिया से निकलता है। तभी भी हमें टाइम में मिलता है वो पैसा? नहीं मिलता। क्यों? ये तो एक्सप्लॉयटेशन हो गया ना। ये तो आपने हमें पूरा अपने ही राज्य में हमें एक्सप्लॉइट करके हमको नीचे गरीब रखकर आप आगे बढ़ रहे हैं। और इसके बाद आप बोलते हैं सबका साथ सबका विकास, कैसे होगा ये? तो सीएम साहब इज़ अ ऑनरेबल मैन, ही इज़ अ जेंटलमैन। मैं उनके खिलाफ पर्सनली ना मैंने पिछले सीएम के खिलाफ कुछ बोला, मैं ना इनके खिलाफ कुछ बोलूँगा। लेकिन मुझे नहीं लगता है कि जिन्होंने भी इनको कहा है कि ये सफिशिएंट है, उन्होंने ठीक पिक्चर दिखाया है। इट इज़ एब्सोल्युटली इनसफिशिएंट फंड्स। যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ককবরক ভাষা, রোমান লিপির দাবি আমরা দেখতে পাচ্ছি বহুদিন ধরে চলে আসছে। আপনি ময়দানে নেমে তার জন্য আন্দোলন করতেও আমরা দেখেছি। সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে রয়েছে ডক্টর অতুল দেববর্মা, বিরালা ত্রিপুরা এবং সেখানে রয়েছেন অপরজন রয়েছেন সেখানে ধীরেন্দ্র কোলই। এবং আমরা দেখতে পাই যে এই তিনজনের যে কমিটি তার মধ্যে কনভেনার ডক্টর অতুল দেববর্মা। আপনাদের দলেরই কিছু নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলি। তারা বলে বা তাদের প্রতিক্রিয়া ছিল সেখানে যে এই তিনজনই নাকি এই যে কমিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে এই কমিটি? नो प्रॉब्लम। अतुल देवबर्मा इज आरएसएस मेंबर, विश्व हिंदू परिषद आरएसएस मेंबर। बीरालाल भी शायद आरएसएस से है और मिस्टर कोलोई भी शायद स्कूल टीचर है, जो भी है वो भी है। लेकिन अगर आपको एक कमेटी बनाना है तो आप रखिए ना, आरएसएस से किसी को रखिए, नो प्रॉब्लम। आप नॉन आरएसएस बैकग्राउंड से भी किसी को रखिए, कांग्रेस के बैकग्राउंड से भी किसी को रखिए, कम्युनिस्ट की लाइन से भी किसी को रखिए, जो इंग्लिश लैंग्वेज में रोमन स्क्रिप्ट में बात करें उसको भी रखिए। लेकिन आप तीनों को एक ही बैकग्राउंड से हैं, एक ही पार्टी से हैं, एक ही सिंपथाइज, और तब आप बोलेंगे कि ये कमेटी बनेगा तो आपको मालूम है कि इनका फाइनल डिसीजन क्या होगा। जो मालिक बोलेगा वही करेंगे। लेकिन मैक्सिमम तिपरासर्स
want to write Kokborok in, or I would personally not use the word Kokborok, I would like to use the word Kokti Prasa, because the Riang dialect is slightly different, the Jamatia dialect is slightly, there are variations. So Kokti Prasa is a better word. Would like to write it in Roman script, लेकिन आप नहीं करना चाहते क्योंकि आप नहीं चाहते कि हम लोग इंग्लिश सीखें, आप नहीं चाहते कि हमारा बच्चा कल इंग्लिश सीखकर कंप्यूटर सीखे, अच्छे नौकरी में मिले, आप चाहते हैं कि हम लोग बस पूरे ज़िंदगी बकरी सुअर बैल पालकर जंगल में रहे आदिवासी जैसा। आप नहीं चाहते कि आपका बच्चा और हमारा बच्चा एक संग एक ही स्कूल में जाए। इंडिया का कॉन्स्टिट्यूशन किस में लिखा है? इंडिया का कॉन्स्टिट्यूशन इंग्लिश में लिखा है, उसमें आपको आपत्ति नहीं है? तो हमारा जो भाषा है हमको डिसाइड करने दीजिए। सीबीएसई में हमको रोमन स्क्रिप्ट में लिखना है, हमें आप ऑप्शन दीजिए। मैं नहीं बोल रहा हूँ कि आप बंगाली को हटा दीजिए या देवनागरी को मत रखिए, ऑप्शन रखिए ना, हमारे लोगों को चूज करने दीजिए। आप वो ऑप्शन भी नहीं देंगे। जब आप कहीं भी जाते हैं तो आपको चॉइस करने का एक राइट मिलता है ना कि मैं ये देखूंगा या मैं ये लूंगा या मैं लूंगा। आप वो ऑप्शन भी नहीं देते। आप तो मालिक बन के रहे ना, आप तो भगवान बन के हमारे ऊपर बैठे हैं। तो ये कमेटी बनेगा, ये मेकअप कमेटी होगा, कमेटी 4-5 बार मिलेगा और अपने ही लोगों से बात होगा और बाद में रिपोर्ट दिया जाएगा, वो असेंबली में टेबल होगा, फिर से लोग अपोज करेंगे, फिर से कुछ नहीं होगा। कुछ नहीं होगा तो वेरी गुड, क्योंकि कुछ नहीं होगा मतलब कि तिपरासा लोग अभी भी स्क्रिप्ट में कोई फाइनलिटी नहीं आएगा और वो पीछे रहेंगे। ये लोग सोल्यूशन ही नहीं चाहते हैं। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे, आप ये बोलेंगे भी नहीं क्योंकि आपको वोट नहीं मिलेगा। तो आप कमेटी बनाइए, कमेटी डिले करते रहेगा, बाद में देगा, आप मानेंगे नहीं, फिर से वही चीज़ होगा। ये करते करते हम लोग थक जाएंगे, बूढ़े हो जाएंगे, थक जाएंगे, तब फिर से यही चलेगा। ये पूरा प्लानिंग है। लेकिन मैं आपको बोल रहा हूँ, एक दिन पाप लगेगा इन लोगों को, पाप लगेगा कि एक गरीब गांव के आदिवासी जनजाति को ऐसा रखा गया, पाप लगेगा इनको। আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু বিষয় বর্তমানে উঠে আসে, সেখানে আমরা এমডিসি সদাগর গোলই বা আপনাদের একজন নেতৃত্ব রয়েছেন ডেভিড মুরা সিং, তাদেরকে দেখতে পাই যে তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন যে যারা এমএলএ রয়েছে তারা দলের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিষয়টি কি রয়েছে বা এর কতটুকু সত্যতা? मुरा अपना घर का आदमी है, मुरा से मेरा बात होते रहता है, उनका कुछ भी ग्रीवियंस है मैं देख लूँगा, ये कोई इम्पोर्टेंट इशू नहीं है। और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई मेरा रिश्तेदार नहीं था, सौदागर को भी मैंने ही आइडेंटिफाई करके मैंने ही उसको चांस दिया, मैंने ही उसके लिए कैंपेन किया और मैंने ही उसको कैंपेन करके जिताया भी है ओमपी से। तो वो अपना ही लड़का है, हमारे सब लड़के लोग हैं। फैमिली में कभी कभी किसी का दिल टूटता है, किसी का दिल खुश होता है, लेकिन फैमिली में बैठकर सब ठीक हो जाएगा। और हाँ, मैंने आज अपने स्पीच में भी बोला कि हमारे एमडीसीज, ईएम्स और एमएलएस को काला चश्मा और आईफोन यूज़ करना कम करना चाहिए और ये मत भूलना चाहिए कि ये लोग राजा या ठाकुर के बेटे नहीं हैं, गाँव से आए हैं, गरीब परिवार से आए हैं और इतना जल्दी अपने लोगों को भूलने से इमेज उनका भी ख़राब होता है, मेरा भी ख़राब होता है और मैं अपने लोगों के सामने अपना इमेज और अपना क्रेडिबिलिटी नीचे होने नहीं दूंगा। तो मैंने उनको भी कह दिया है कि आप लाइन में आकर काम कीजिए। और रहा बात डेविड का, मैंने थोड़े दिन पहले ही बात किया, परसों ही बात किया, वो कुछ इशू नहीं। স্যার, ডেভিড মুরা সিং আরও একটা বিষয় বলেছিল, তিনি বলেছিলেন যে পাহাড়ে যারা তিপ্রাসা রয়েছে তারা খেতে পাচ্ছে না, কিন্তু যারা ইএম। डेविड मुरा सिंह के खिलाफ जब इलेक्शन ख़त्म हुआ उसके अगेंस्ट चार्जेस लगाया गया ड्रग्स का, फॉल्स चार्जेस, मैं उनके साथ खड़ा रहा, उसका पूरा लीगल फीस, उसके घर का जो प्रॉब्लम था मैंने हेल्प किया। वो कभी कभी उनको भी दिल छोटा होता है, दुखता है, लेकिन डेविड भी जानता है और सौदागर भी जानता है कि आई लव देम और उनको मेरे संग कोई प्रॉब्लम नहीं है। लोकल लेवल में कहीं में डिस्प्यूट हो सकता है, वो भी मैं ठीक कर दूंगा, मेरे संग उनका किसी का प्रॉब्लम नहीं है। স্যার, তবে যে বিষয়টি বলছে যে যারা ইএম রয়েছে বা এমএলএরা রয়েছে, कहा ना लोकल लेवल में हो सकता है पूजा, क्या जितेंद्र चौधरी और मानी बाबू के लोकल लेवल में प्रॉब्लम नहीं था? होता है। कांग्रेस में कम प्रॉब्लम है क्या? मैं तो कांग्रेस में था, लोकल लेवल में कितना प्रॉब्लम होता है।
बीजेपी में क्या अभी प्रॉब्लम नहीं है? जब मानिक शाह को बनाया था तो एक मंत्री कुर्सी निकाल के सब फेंकने लगा। ये लोकल लेवल में होता है, लेकिन जब तक इनको मेरे संग प्रॉब्लम नहीं है, मुझे भी इनके साथ कोई आपत्ति नहीं है, मैं इसको हैंडल कर दूंगा। যিনি এমডিসি রয়েছেন হংস কুমার ত্রিপুরা, আমরা দেখতে পাই উনার সাথে বা উনি এডিসির বিরোধী দলনেতা ছিলেন এক সময় এবং রেজিগনেশনের পর তিনি ত্রিপুরা মথায় যোগদান করেন। উনার আমরা বর্তমানে রাজনীতিতে কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না এবং এমনও বিষয় শোনা যাচ্ছে তিনি বিজেপিতে আবারও গিয়ে যোগদান করতে পারেন এবং এমনও কিছু বিষয় শোনা যাচ্ছে এমডিসি সদাগর কলইও নাকি বিজেপিতে যোগদান করতে পারেন। তাছাড়াও আরও 6 জন এমডিসির বিজেপিতে যোগদানের কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্যার, तो ठीक है, नो प्रॉब्लम। मैं सक्रिय नेतृत्व डेविड मोरा सिंह, मैं आपको बोल रहा हूँ, मुझे भी खबर मिला है कि बीजेपी डायरेक्टली कोई बीजेपी में नहीं लाएगा। वो जैसे 2001 से 2005 में पैसा देकर फंड करके एक नया पार्टी शुरू करेगा जो और भी जोर से तिपरालैंड बोलेगा और मोथा को कमज़ोर करने, वो पुराना उनका खेल है, ऑपरेशन लोटस जो बोलते हैं। लेकिन यहाँ में डायरेक्टली बीजेपी में नहीं लाएगा क्योंकि पब्लिक नहीं चाहती बीजेपी कभी। मुझे नहीं लगता कि कोई जाएगा, आपने जिनका नाम लिया नहीं जाएगा। लेकिन नहीं, अब सुन लीजिए मेरा बात, और अगर जाना भी है तो जाने दीजिए ना। जब तक प्रद्योत विक्रम माणिक्य नहीं जाएगा, आप सबको ले जाइए, पब्लिक मेरे साथ है। और जब तक मैं अपना कमिटमेंट कि मैं बिना ग्रेटर तिपरालैंड का कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर मैं गवर्नमेंट में नहीं बैठूंगा, मैं जब तक नहीं आऊँगा, तब तक आप जितना को भी लेना चाहे लोकसभा में तो उनको मेरे खिलाफ ही फाइट करना पड़ेगा ना। और मुझे नाराज़ करके और हमारे जनता को, कम्युनिटी को नाराज़ करके आप 5, 6, 10, 15, 20, 25 लीडर को लेने से क्या मिलेगा? आप सिर्फ लीडर्स को लेंगे लेकिन पब्लिक को नहीं ले रहे ना आप, तो कुछ फर्क नहीं पड़ता, कुछ फर्क नहीं पड़ता। और बीजेपी में पहले से इतने उनके बड़े बड़े लीडर्स हैं जिनको स्पेस नहीं मिल रहा है, वो तिपरा मोथा के लीडर्स को लेके जाएंगे तो जो लीडर्स हैं वो हमारे पास आ जाएंगे, वो कोई फर्क नहीं पड़ता। मैं पॉलिटिक्स नहीं करना चाहता हूँ, मैं वही गलती जो IPFT ने किया था, NC देव वर्मा गवर्नमेंट में बैठ गए बिना कुछ अग्रीमेंट साइन करके, 5 साल तक मंत्री बन के रहे, मेवाड़ रहा, प्रेम कुमार रियांग रहा, लेकिन तिपरा साहब को कुछ नहीं मिला, इसके लिए IPFT खत्म हो गया। अगर वो लोग ऑपोजिशन में बैठते क्योंकि उनको कुछ नहीं मिला, तो मैं आज बोल रहा हूँ कि तिपरा मोथा कहीं नहीं होता, IPFT कहीं होता। लेकिन आज भी आप देखेंगे कि इनको मंत्रिमंडल में बैठना बहुत इंपॉर्टेंट है, अपने लोगों के लिए बात करना कम इंपॉर्टेंट है। तो अगर मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता या मैं कांग्रेस ही नहीं छोड़ता, आराम से कुछ तो MP तो मिल जाता मुझे। लेकिन मुझे लगा कि हमें अपने कम्युनिटी को कुछ देना है, 70 साल से बहुत सफ़र है हम लोगों का, बहुत प्रॉब्लम्स है, उनको कुछ देना है, इसके लिए मैं आया हूँ। अगर पैसे ही कमाना होता तो इलेक्शन के टाइम ही अलायंस कर लेता बीजेपी के साथ। इलेक्शन में तो मुफ्त का तो कोई इलेक्शन फाइट नहीं करता, लेकिन मैंने नहीं किया क्योंकि मुझे लगता है कि मुझे अपने लोगों को जवाब देना पड़ेगा, और मैं जब तक अपने लोगों को कुछ नहीं दूं, मैं अपना क्रेडिबिलिटी खोना नहीं चाहता, बस। तो ये फ़र्क नहीं पड़ता, आप जिनका भी नाम ले रहे हैं फ़र्क नहीं पड़ता, वो मुझसे बात भी कर रहे हैं। किसी का दिल दुखता है, किसी का दिल होता। होंशो का नाम लिया, होंशो बीजेपी में था, उससे पहले आप लोग जानते नहीं, मेरे संग कांग्रेस में था होंशो बीजेपी से मेरे पास आया है, इलेक्शन फाइट किया, नहीं जीता, शंभू चकमा के अगेंस्ट हारा, बहुत वायलेंट इलेक्शन हुआ। अब होंशो से भी मैंने बात किया, होंशो भी कहता है कि महाराज मैं थका हूँ लेकिन मैं फाइट करने के लिए तैयार हूँ, मुझे थोड़ा दिन आराम करने दो, तो आराम करने दो, मैं तो हूँ ना। और तिपरा सा लोग मुझे देखकर सामने आ रहे हैं, तो ये फ़र्क नहीं पड़ता। ये मूवमेंट है, मूवमेंट में अगर ऊपर का लीडर ठीक है और नीचे के लोग उसके ऊपर विश्वास करते हैं तो बीच का कुछ फ़र्क नहीं पड़ता। স্যার, উপরের লিডার যে বিষয়টা বললেন তার মধ্যে পড়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, উনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটাও পোস্ট রয়েছে এবং আপনাদেরই সক্রিয় নেতৃত্বের মাধ্যমে পোস্ট করা, কি রয়েছে? না, অনিমেষ দেববর্মা will not take any position until we do not get
एनीथिंग इन राइटिंग, ग्रेटर त्रिपुरा लैंड फॉर कॉन्स्टिट्यूशनल सोल्यूशन इन राइटिंग। ये मेरा बात क्लियर है कि बिना अपने कम्युनिटी को कुछ देकर कोई भी और बाद में अपने स्वार्थ के लिए हमने गवर्नमेंट में बैठ गए, नहीं हो सकता ये। স্যার, জনগণের মধ্যে একটা প্রশ্ন, আপনি একরকম বক্তব্য রাখছেন, আপনাদের দলে যারা নেতৃত্বরা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট দেখা যাচ্ছে, তো সেখানে প্রত্যেকের মধ্যে এমনটাই জেগে উঠছে যে হয়তোবা ত্রিপুরামথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে বা দলের মধ্যে সমস্যা রয়েছে, সেই বিষয়টা একটু देखो, उतावलापन तो सबके पास रहता है। आज तक कोई आंचलिक पार्टी ने ना न्यूट्रल रहा नहीं, ना कांग्रेस सीपीएम के साथ ना बीजेपी के साथ, तो न्यूट्रल रहने में भी बहुत लोगों को अनकंफर्टेबल लगता है। तो यही बात मैंने बीजेपी को भी बोल दिया है कि अगर आप हमारा सोल्यूशन नहीं देना चाहते तो हमको भी ऑपोजिशन के संग बैठकर बात करना पड़ेगा, और जिस दिन वो बात होगा उस दिन पूरा क्लियर हो जाएगा कौन किसके साइड में है। ये मैं बहुत इंपॉर्टेंट बात बोल रहा हूँ कि हमको भी सोचना पड़ेगा, क्योंकि हिंदुस्तान में एनडीए है और यूपीए है, बीच में कोई नहीं है, जो भी है वो इधर उधर लास्ट में आ जाएगा। तो हमको भी डिसाइड करना पड़ेगा कि अगर एनडीए हमें सोल्यूशन नहीं देती तो यूपीए के संग हमको बैठना पड़ेगा। স্যার, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমরা বিধানসভা নির্বাচন দেখতে পাই, তারপর থেকেই ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন বললেই চলে, এখনো পর্যন্ত উপনির্বাচন হচ্ছে না। धनपुर में 1-to-1 करने ही से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा, और लोकसभा में भी 1-to-1 करने से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा। आप इंटेलिजेंट है, पब्लिक इंटेलिजेंट है, समझदार को इशारे ही काफ़ी है, लेकिन धनपुर में 1:1 होना चाहिए, एंड लोकसभा में भी दोनों सीट में 1:1 होना चाहिए। अब जिनको जो समझना समझ ले, लेकिन ये स्टेटमेंट मैं फुल अथॉरिटी के साथ बोल रहा हूँ, हमको हल्का ना ले, 1:1 ही होगा, और कहीं मैं सपोर्ट करूँगा, कहीं में मुझे सपोर्ट मिलेगा। सर, आज माधवपुर मंच में हमने देखा कि आप विलेज काउंसिल इलेक्शन के बारे में कुछ बोला, क्या था वो? हमारा कोर्ट मैटर गया था कोर्ट में, गवर्नमेंट का जो अटॉर्नी जनरल था वो सेटिस्फैक्ट्री आंसर नहीं दे पाया, तो हाई कोर्ट ने कहा है कि मंडे को ऑर्डर निकलेगा, और वेडनेसडे को कंटेम्प्ट ऑर्डर हमको फाइल करना है हाई कोर्ट में, और चीफ जस्टिस ने कहा है कि वो जल्द से जल्द वो मैटर को सुनेगा और ऑर्डर भी पास करेगा कि स्टेट गवर्नमेंट ने क्यों नहीं ये विलेज काउंसिल इलेक्शन कराया। और कंटेम्प्ट ऑर्डर में हम लोग चीफ सेक्रेटरी, स्टेट इलेक्शन कमिश्नर, ट्राइबल वेलफेयर मिनिस्टर, ट्राइबल वेलफेयर सेक्रेटरी को भी पार्टी बनाकर कोर्ट में ड्रैग करेंगे, क्योंकि उन्होंने क्यों नहीं कोर्ट का डायरेक्टिव को माना है। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বেশ কিছু যে কোশ্চেনগুলি উঠে আসছিল, জনগণের মধ্যে যে প্রশ্ন উঠে আসছিল, সেগুলোকে নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরামথার সুপ্রিমো, একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তিনি আমরা শুনে নেব। देखिए, सबसे इम्पोर्टेंट चीज़ है दैट दे शुड बी शांति, पीस। जो भी हमारा एजिटेशन होगा, मैं बहुत क्लियर हूँ कि ये एजिटेशन अपने अधिकार के लिए होना चाहिए, कोई कम्युनिटी को टारगेट करके नहीं होना चाहिए, कोई धर्म को टारगेट करके नहीं होना चाहिए। तो ये जो एजिटेशन होगा, इसमें हम वो IPFT जैसा रास्ता नहीं निकालना चाहते, जहाँ में ट्राइबल बंगाली के बीच में तनाव हो, क्रिश्चियन हिंदू, मुस्लिम हिंदू, इसमें तनाव हो। हमको अपना अधिकार शांति से रखना है, लेकिन प्रेशर डाल के रखना है, और हमें बहुत केयरफुल होना है, क्योंकि बहुत लोग चाहते हैं कि असली मुद्दा जो ज़मीन का है, जो एम्पावरमेंट का है, जो फंडिंग का है, जो कॉन्स्टिट्यूशनल राइट्स का है, उसको छोड़कर हम हिंदू, मुसलमान या ट्राइबल बंगाली करने की कोशिश करें। ये लोग चाहते हैं कि हम असली इशू से दूर होकर नफ़रत की राजनीति करें। मैं नफ़रत की राजनीति नहीं करना चाहता हूँ। मुझे लगता है कि जिस दिन त्रिपुरा का इंडिजिनस तिप्रासा एंड द बंगालीज कम टुगेदर, वी कैन मेक त्रिपुरा, वी कैन डेवलप त्रिपुरा, एंड वी कैन ऑल्सो सेव त्रिपुरा एज द होल।
and we can also save Tripura from across the border. बांग्लादेश में भी सिचुएशन इतना अच्छा नहीं है. शेख हसीना के बाद बांग्लादेश में भी बहुत फंडामेंटलिज्म बढ़ रहा है, और शेख हसीना के बाद भी अगर कुछ हुआ वहाँ में तो त्रिपुरा में फिर से इन्फ्लक्स होगा, फिर से प्रॉब्लम्स आएंगे. उस समय सबसे ज़्यादा सफ़र कौन करेगा? जो हम लोग इंडियन सिटीजन से, लाइक यू आर अ सिटीजन ऑफ इंडिया, आई एम अ सिटीजन ऑफ इंडिया. ये समय नहीं है कि हम एक दूसरे से फाइट करें. ये समय है कि आप भी हमारे डिमांड को समर्थन करें और हम भी समझें कि आपने हमें डिनाई नहीं किया, कुछ नेता लोग ने किया क्योंकि उनको उनका दुकान चलाना था. अगर ये बात क्लियर हो जाता है देन वी शुड लुक एट श्रेष्ठ त्रिपुरा. बट अगर नहीं हुआ तो त्रिपुरा को शेष करने के लिए बहुत लोग हैं. तो यू हैव टू अंडरस्टैंड. और मेरा मैसेज यही है कि बहुत यंगस्टर्स लोग ने अपना माइंड मेकअप पहले से कर दिया कि मैं बुरा इंसान हूँ. ठीक है, अपने लोगों को बारे बात करने के लिए मैं बुरा हूँ, लेकिन आप अपने लीडर को देख लीजिए. उन्होंने आपके लिए तो कुछ नहीं बोला, लेकिन मुझे बुरा बोलकर आपका वोट अपने लिए लिया. तो आपको भी डिसाइड करना है कि एक आदमी ऑनेस्ट है और सिंसियर है, हाँ, लेकिन जो बात बोलता कभी कभी कड़वा लगता है, लेकिन कभी कभी कड़वा सुनना भी चाहिए क्योंकि सच हमेशा मीठा नहीं होता. অসংখ্য ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবথেকে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পংক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং এনআইএলডি কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেবো এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে, আরও যদি 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারাই মোটরাইজড ট্রাইসাইকেলটা পান। 80% দিব্যাঙ্গতা রয়েছে এমন ভাই বোন যারা রয়েছেন এবং তাদের একটা আপনার ভেরিফিকেশনও হয়, ওনারা এটা চালাতেন পারবেন কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয়, যদি আরও 100 লাগে, আমরা আরও 100 হোক 200 হোক সাইকেল মোটরাইজড ট্রাইসাইকেল আমরা দিতে পারি। আমি সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যদি এমন কেউ থেকে থাকেন 80% দিব্যাঙ্গতা রয়েছে সেইগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি নরসিংগড়ের সঙ্গে যোগাযোগ করবেন, সেই কাজগুলি আমরা করতে পারবো। তাছাড়া আর্টিফিশিয়াল লিম্ব, অনেকের হাত পা মানে কৃত্রিমভাবে অঙ্গ লাগানোর প্রয়োজন রয়েছে, সেই জায়গায় আপনারা যদি এই নরসিংগড়ে এসে তার মাপটা দিয়ে যান এবং সেটা যদি নরসিংগড়ও না হয় আমরা এনআইএলডি কলকাতা হোক এবং নেতার আমাদের কটক যেটা উড়িষ্যা রয়েছে সেই জায়গা থেকে সেটা আমরা করে দিতে পারি। আমি সবার কাছে আহ্বান, আর্টিফিশিয়াল লিম্বও যদি লাগে সেগুলি আপনারা করতে পারেন।
আমাদের তরফ থেকে 100% সরকারি টাকায় সেটা আমরা করি। 6 লাখ টাকা খরচা হয়, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটাকে বিয়ার করি। এর বাইরে যারা আমাদের ছোট্ট শিশুরা রয়েছেন, যারা কানে শুনছেন না, তাদের ক্লিয়ার ইমপ্ল্যান্ট আমরা যেটা জীবিত হয় এবং আইএলএসে হয়, আমাদের বিভাগ থেকে কিছুদিন আগে আমরা আইএলএসে 6টা করিয়েছি। সেটার জন্য বিভিন্ন জায়গায় আইসিডিএসের যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা যারা কানে শোনে না তাদের ককলিয়ার ইমপ্ল্যান্ট 0 থেকে 8 বছর অবধি সেটা আমরা করে দিই, সেগুলি আপনারা করতে পারবেন। এবং যে কোনো দিব্যাঙ্গ ভাই বোনের যেটাই সুবিধার প্রয়োজন হয়, মোটরাইজ ট্রাইসাইকেল রয়েছে, আপনাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারের মধ্যে অনেকটার মধ্যে আবার কমোড সিস্টেমও রয়েছে, আপনার স্কেচ রয়েছে, স্টিক রয়েছে, অনেক কিছু। তার টোটাল 21টা দিব্যাঙ্গতা, মানে 2014 আগে 7টা দিব্যাঙ্গতা ছিল স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 সালের পরে 21টা দিব্যাঙ্গতার শ্রেণীতে উনি এনেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটাকে ডিজেবল বলা হতো, যেটাকে আপনার একটা ভাষা ছিল না, সেই জায়গায় সেই লোকদেরকে দিব্যাঙ্গতা নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে একটা নতুনভাবে সম্মান করেছেন। আজকে আমরা দিব্যাঙ্গজন যারা ভাই বোন রয়েছে তারাও নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদের বিভাগ থেকে দিব্যাঙ্গজন আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমেও আমরা বিভাগ সেই কাজ করছি। আমরা এসসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি, আমরা ওবিসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি এবং সাফাই কর্মচারী মাধ্যমে আমরা কাজ করছি। সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সবগুলি সমাজের সবচেয়ে গরিব অংশের মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকের কাছে আমি আবেদন করব, যারা সামাজিক কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের কোনো এক ধরনের সহযোগিতা লাগে আপনারা নরসিংগড়ে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকাল যারা সিডিপিউরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সুবিধা আপনারা নিতে পারেন। একটা এই মানে সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 45,000 টাকা লাগে। এরকম 45,000 টাকা দিনে 40 কিলোমিটার এটা চলতে পারে। এটা টোটালি আপনার ব্যাটারিতে চালিত হয়, তাদের হেলমেটও দেওয়া হবে এবং আপনার এটাকে শুধু চার্জ দিয়ে চালাতে পারবেন। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি সাস্টল চালাবো, এটাতে বসে বসেও নিজে এসে কাজ করতে পারবো। অনেক জায়গাতে আমরা দেখি সেই জায়গায় তারা খেলনা জিনিস বিক্রি করছে, এটাতে বসে সবজি বিক্রি করছে, কেউ এই জায়গাতে সাস্টল লাগিয়ে বিক্রি করছে, কেউ ছোট দোকান লাগিয়ে ওরা স্টল লাগিয়ে সেই জায়গায় এই মোটরাইজ ট্রাইসাইকেলে বসে কাজ করছেন। আগে তো যারা চলতে পারে না তাদেরকে বাড়ির পাহারাদার হিসাবে রেখে দিয়ে সবাই ঘুরতে চলে যেত। আজকে যে সাইকেলটা পাবে তারা বাড়ির পাহারাদার হবে না, সারা যে কোনো সময় যখনই প্রয়োজন হয় তারা ঘুরে আসবে, তারা রোজগারও করতে পারবে। যারা অন্যদের উপর ডিপেন্ডেবল তারা আজকে পরিবারটাকে নিজেরা চালানোর ক্ষমতা পাবে। আশা করি 93 জন আজকে ভাই বোন যারা এগুলি পাবেন তারা 93টা পরিবারকে আজকে এস্টাবলিশ হবে এর মতো। থ্যাংক ইউ। এবারে অত্র এলাকার প্রাক্তন বিভাগ মহোদয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ। এবারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শ্রী কৃষ্ণধন দাস মহাশয় আমাদের অঞ্চলের সালের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরের ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এত ডিফারেন্স তৈরি হয়েছে যেটা আজকের দিনে আমাদের কাছে মনে হয় প্রত্যেক দিন নতুন আরও কিছু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি হওয়ার আগে দেশের মধ্যে যারা আমাদের ডিজেবলরা রয়েছেন তাদেরকে তখন দিব্যাঙ্গ বলা হতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে শুধু একটা দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ
শুধু একটা শব্দ ব্যবহার করে গোটা দেশের আমার দিব্যাঙ্গ ভাই বোনদের মনোবলটা উনি বৃদ্ধি করেছেন। এবং সবচেয়ে পরিবারের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট করে তাদেরকে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু মা আর বাবা ওকে ছেড়ে দিতে পারে না। নিজেদের রোজগার পর্যন্ত বন্ধ করে ঘরেতে বসে তাদের পরিচর্যা করার কাজ মারা করছেন। সে মায়েদের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়েছে, জন্ম হয়েছে যে মোদিজি আমাদেরকে এত সুন্দর একটা নাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আপনারা দেখবেন যারা স্বাভাবিক ছেলে মেয়ে, আমরা যারা স্বাভাবিক মানুষ আছি, তাদের মধ্যে থেকেও যারা অস্বাভাবিক স্পেশাল আমাদের ছেলে মেয়ে, স্পেশাল চাইল্ড, তাদের মধ্যে ভগবান একটা আলাদা কিছু সত্তা, আলাদা কিছু ক্ষমতা তাদের মধ্যে কিন্তু দিয়েছেন। আমাদের থেকে অনেক বেশি কোনো একটা বিষয় আমাদের থেকে অনেক সুপার, তাদের মধ্যে সেই বিষয়টা ভগবান তাদের মধ্যে দিয়েছে, যেটাকে দিব্য অঙ্গ আমরা বলি, ভগবানের দেওয়া দিব্য অঙ্গ। আজকের তারিখে গোটা দেশে আমাদের 9টার উপরে ইনস্টিটিউট রয়েছে এবং 33-এর উপরে এমন সিআরসি আরও নতুন করে আমরা করছি, ডিডিআরসি রয়েছে দিব্যাঙ্গজন ভাই বোনদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এবং ইউডিআইডি কার্ড যেটা ডিজিটালি একটা কার্ড, ত্রিপুরার যারা ভাই বোনরা রয়েছে তারা যদি দিল্লিতে যায়, আসামে যায়, কলকাতাতে যায়, তাদের যাতে ফ্যাসিলিটিতে ওনারা পেতে পারেন ইউনিক আইডি কার্ড, সেটার ব্যবস্থা আমাদের সরকার করেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আগে দিব্যাঙ্গজনের জন্য চাকরিতে এবং এডুকেশনে 3% রিজার্ভেশন ছিল। আজকে আমরা চাকরিতে 4% রিজার্ভেশন এবং এডুকেশনে 5% রিজার্ভেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। 2014 সালের আগে দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য, মানে যারা দিব্যাঙ্গ তাদেরকে আইডেন্টিফিকেশান করার জন্য মাত্র 7 ডিসিপ্লিন ছিল, 7টা দিব্যাঙ্গতাই সে ডিসেবিলিটি দিব্যাঙ্গতা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হতো। আজকে সেটা 21 ধরনের দিব্যাঙ্গতাকে আমরা মান্যতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। 2014 সালের আগে ভারতবর্ষের যারা কথা বলতে পারে না, সেই দিব্যাঙ্গতা রয়েছে, যারা স্পিচের দরকার রয়েছে, কিন্তু তারা ত্রিপুরা রাজ্যে যারা কথা বলছেন তারা কিন্তু তামিলনাড়ুতে কথা বুঝবেন না। তামিলনাড়ু যারা রয়েছে তারা কিন্তু দিল্লিতে গিয়ে তারা কথা বলতে পারবেন না। মানে টোটালি অল ওভার ইন্ডিয়াকে এক জায়গা করে দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য এমন কোনো শব্দকোষ তৈরি ছিল না। 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা 10,000 শব্দকোষের ডিকশনারি আমার দিব্যাঙ্গজন ভাই বোন যারা কথা বলতে পারে না, যারা ইশারার মাধ্যমে কথা বলছে, সেই কাজগুলি করা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা বাংলায় কথা বলেন, তারাও যদি দিল্লিতে যান, তারা হিন্দিতে যে কথা বলছে তাকে বুঝাতে পারবেন। তামিলনাড়ু হোক, কেরালা হোক, মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গায় আমার যারা কথা বলতে অসুবিধা, মুখ বধির বাচ্চা রয়েছেন, তাদেরকেও কথা বলার অধিকার, বোঝানোর অধিকার, তাদের সে ডিকশনারির মাধ্যমে এক ধরনের পুরো দেশে এক ধরনের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগে শুধু দূরদর্শনের সপ্তাহে একদিন দিব্যাঙ্গন যারা তাদের জন্য ইশারার মাধ্যমে যেটা খবর প্রচারিত করা হতো, কিন্তু আজকে ভারতবর্ষের প্রায় 19টা বেসরকারি চ্যানেলের মাধ্যমে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য যে খবর প্রচার করা সেটা করা হচ্ছে এবং তার মাধ্যমে রোজগারও সৃষ্টি হচ্ছে। আমি কয়েকদিন আগে দেখেছি বিভিন্ন জায়গাতে আমরা যাই যে দিব্যাঙ্গজন ভাই বোন আমাদের নর্মাল বাচ্চা থেকে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছেন। আমি কিছুদিন আগে সিকান্দ্রাবাদ, যেটা হায়দ্রাবাদের নেতা, আমি ডেপুটি গেছি। আমাদের দিব্যাঙ্গ ভাই বোনরা এমন ইউনিক জিনিসপত্র তারা তৈরি করেছেন, আমি সেগুলি দেখে যে এক একটা এক্সিবিশন যখন লাগায় 5-7 হাজার টাকা করে তাদের একটা প্রিন্টিং, তাদের একটা আইটেম বিক্রি হচ্ছে, হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। সেগুলি দেখে আমি অ্যামাজনের সঙ্গে কথা বলেছি এবং দিব্যাঙ্গজন ভাই বোন তারা যেটা তৈরি করছে সেটা অ্যামাজনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা আমরা করছি। আমাদের রাজ্য আজকে যারা আমাকে শুনছেন সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, সরকার শুধু এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি না, তাদেরকে নিজের রোজগার করার জন্য
যদি দিব্যাং যে আমাদের ডিসেবিলিটি আমাদের কর্পোরেশন রয়েছে তার মাধ্যমে আমরা লোন দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনারা লোনের প্রয়োজন হয়, আমরা ছোট্ট ছোট্ট আকারের লোন বিনা গ্যারান্টিতে বিনা মর্টগেজে দেওয়ার আমরা কাজ করছি। এবং যে ভাই বোনরা দিব্যাং রয়েছেন, ছেলেমেয়েরা দিব্যাং রয়েছেন, তারা যদি নিতে না পারছেন তাদের মায়ের নামে বাবার নামে সেই লোনগুলি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আপনারা সেগুলির সুবিধা আপনারা নেবেন। তাছাড়া মোটরাইজড ট্রাইসাইকেলের দরকার হোক, স্টিকের দরকার হোক, আপনাদের বৈশাখী যেটাকে বলে এটার দরকার। অনেক সময় মোটরাইজ যে ট্রাইসাইকেলের বাইরে আমাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারের মধ্যে কমোটের ব্যবস্থা রয়েছে, তাদের অনেক জুতার ব্যবস্থা, যেটা চপ্পল রয়েছে সে চপ্পল দেওয়ার কাজ করছি আমরা। মোবাইল ফোন দেওয়ার কাজ রয়েছে। MS কিট নামে একটা বিষয় রয়েছে, যারা অস্থিরতার সঙ্গে আমরা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের জন্য, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, সব ধরনের ডিসেবিলিটির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিনা পয়সা এডিপ যোজনার মাধ্যমে দেওয়ার কাজ করছি আমার রাজ্যে বিভিন্ন জায়গায় যারা রয়েছেন। আপনাদের যদি সেই সুবিধা নেওয়ার থাকে আপনারা নেবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা CRCর সঙ্গে যোগাযোগ করুন, নতুবা DM সাহেবের DF-এর সঙ্গে যোগাযোগ করে আপনারা কাগজপত্র জমা করবেন। আর মোটরাইজড ট্রাইসাইকেল যদি পেতে হয় তার জন্য প্রয়োজন হচ্ছে 80% দিব্যাঙ্গতা সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড লাগবে। আপনি কাগজ জমা দেবেন, আপনাকে একটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, কারণ 80% ডিসেবিলিটি থাকলে যে উনি মোটরাইজড ট্রাইসাইকেলটা চালাতে পারবেন কি না সেটা বিশেষজ্ঞরা পরীক্ষা করে যখনই বলবে তখনই আমরা সাইকেলটা দেব। আমি গোটা রাজ্যকে আমি আহ্বান করছি, আমার রাজ্যে যদি আপনারা আরও 200-300 এমন কাগজপত্র আপনারা দিতে পারেন, আমার ডিসেবল ভাই বোনরা মোটরাইজড ট্রাইসাইকেল নিয়ে নিজেরা সক্ষমতার সঙ্গে চলবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওনারা কাজ করবেন। এটা নিয়ে নিজেকে পরিবারের উপর নির্ভরশীল না হয়ে পরিবারকে নিজের উপর নির্ভর করার জন্য ব্যবস্থা আপনারা করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা সেই সুবিধা গ্রহণ করুন। আমাদের পক্ষ থেকে 100% দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। স্টেশন, বাস স্টেশন, সরকারি স্কুল, সব জায়গার মধ্যে অ্যাক্সেসেবল ইন্ডিয়া, সুগম্য ভারত, দিব্যাঙ্গজন ভাই বোন যাতে সহজে চলে উঠতে পারে, যেতে পারে, তার জন্য র্যাম্পের ব্যবস্থা করার জন্য আমরা ভারত সরকার থেকে ত্রিপুরা রাজ্য সরকারকে 26 কোটি টাকা দিয়েছি অ্যাক্সেসেবল ইন্ডিয়ার জন্য। এবং সেই ইউসি কাজ করার পরে যদি ইউসি জমা হয়ে যায় আরও যতটা প্রপোজাল আমাদেরকে দেয়া হবে সেই কাজগুলি আমরা করব। তাছাড়া আমাদের SC ওয়েলফেয়ার রয়েছে, OBC ওয়েলফেয়ার রয়েছে, আমাদের সাফাই কর্মচারী ওয়েলফেয়ার রয়েছে। সেই সুবিধাগুলি আমরা আমাদের রাজ্যের মানুষকে দিতে পারি। SC স্টুডেন্টদের জন্য, OBC স্টুডেন্টদের জন্য সেই ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা আমরা সবাইকে দিতে পারি। আজকে যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আমাদের রাজ্যের জন্য, দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য একটা ঐতিহাসিক দিন, একটা আনন্দের দিন, একটা গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, সে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। সামাজিক ন্যায় আধিকারিতা শিবির আজকে আমরা অনুষ্ঠিত করছি। আরও বেশি সংখ্যায় যদি আপনারা করতে চান, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা প্রস্তুত রয়েছি, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব এবং সমাজের সবচেয়ে যারা শোষিত বঞ্চিত সেই ব্যক্তিকে সমাজের প্রথম পায়দানে নিয়ে আসা এই সরকারের কাজ। সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে আমরা সেই মন্ত্রকে নিয়ে, মোদী মন্ত্রকে পাথেয় করে আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনেও আরও যদি প্রয়োজন হয় আপনারা সম্পর্ক করবেন সে প্রত্যাশা রেখে আজকে যারা এই অনুষ্ঠানে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। খাবার দেওয়া হয়, এই খাবারের ক্ষেত্রে যে টাকা খরচ হয়, ডিমের দাম বেড়েছে, ডাল চাল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, শিশুদেরকে তারা সঠিকভাবে খাবার দিতে গিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তাদের শিশুদের খাওয়াতে হচ্ছে। এই যে ফিডিং বিল মাসের পর মাস জমা হয়ে যাচ্ছে, অথচ অঙ্গনারী কর্মীরা এই টাকা তারা পাচ্ছে না। দিনের পর দিন সময় মতো মজুরি পাচ্ছে না, কাজ করছে অথচ সময় মতো মজুরি তারা পাচ্ছে না। এই ধরনের 13টা দাবি নিয়ে আজকে ডেপুটেশনে আমাদের অঙ্গনওয়াড়ি বোনেরা সেখানে শ্রম দপ্তরের কমিশনারের কাছে তারা গেছে। আমাদের বিশ্বাস করতে ভালো লাগবে যদি শ্রম কমিশনার মহোদয় এই দাবিগুলোর মধ্যে দুটো দাবি অন্তত মেনে নেন, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে একটা ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্ত দাবিগুলো আদায় হয়ে যাবে। আদায় হবে না, ফলে আমাদের সংগ্রামকে আরো জোরদার করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে। একতাই শক্তি, একতাবদ্ধ যদি আমরা হই, অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরা তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে দাবি আদায় করার অনেকটা সুযোগ রয়েছে। যদিও সরকার এখানে যে একটা বিজেপি সরকার আছে, সেই সরকারের আমলে দাবি আদায় অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। দরকার হলে ওরা ছিনিয়ে নিচ্ছে, অথচ কোনো দাবি পূরণ করছে না। গরিব মানুষ আজকে অন্ধকারে, রাজ্যে আইনি শাসন নেই, রাজ্যে গণতন্ত্র নেই, কথা বলার কোনো অধিকার নেই। এই অবস্থাটা চলছে রাজ্যের ক্ষেত্রে, চারদিকে সন্ত্রাসের আবহাওয়া, সন্ত্রাসের একটা পরিবেশ। এই পরিবেশটাকে যদি
আমরা এর থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, এমনিতে তো মুক্ত করা যাবে না, তার জন্য আমাদের লড়াই করে তুলতে হবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে কর্মীরা আছে তারা যখন বুথ দখল করতে যাচ্ছে, মেয়েরা দল বেঁধে দিয়ে এই বুথ দখল থেকে বুথটাকে রক্ষা করেছে। আসলে মেয়েদের অনেক শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। কেন আজকে এখানে আমরা জমায়েত হয়েছি? আজ 10 জুলাই অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের সর্বভারতীয় দাবি দিবস পালিত হয় এই দিনটিতে প্রতি বছর। আমরাও ত্রিপুরা যেটা পালন করি, আজকে এখানে আমরা একটা মিছিল করে এখানে এসে মিলিত হয়েছি। আমাদের এই জমায়েত থেকে প্রতিনিধি দল তারা গিয়েছেন, ওনারা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিচ্ছেন 13 দফা দাবির ভিত্তিতে, এবং এই দাবিগুলি নিয়ে লড়াই হচ্ছে, দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে। কারণ আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার এত বছর পরেও আমার এই দেশে বিশাল যে রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, সেখানে লক্ষ লক্ষ কর্মীরা কাজ করছেন এবং প্রায় 8 থেকে 9 কোটি শিশু যাদের এখানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার কথা, কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, তাদের যে পুষ্টিকর খাবারের খেয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে অর্থ বরাদ্দের ক্ষেত্রে গরিমসি, এগুলি গোটা দেশ জুড়ে চলছে। এবং যারা সেখানে ওয়ার্কার এবং হেল্পার রয়েছেন তাদের কাজের স্থায়িত্ব, সেটা নিয়েও সমস্যা রয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্য এই সময়ের মধ্যে প্রায় 4000-এর উপর অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার যারা কর্মী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে বয়সের ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেগুলো রাজ্য সরকার থেকে ঠিক করা হবে, কত বয়স পর্যন্ত তারা সেখানে কাজ করতে হবে। এবং বিভিন্ন রাজ্যে, কোনো রাজ্যে 62 বছর, কোনো রাজ্যে 65 বছর এরকম আছে। কিন্তু আমাদের বর্তমান যে ত্রিপুরা সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা লক্ষ্য করছি এরা একটা অমানবিক দৃষ্টিভঙ্গিতে তারা চলবার চেষ্টা করছে সমস্ত ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার এবং হেল্পার, যারা খুবই গরিব বংশের মানুষ, তারাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে প্রায় 4000-এর কাছাকাছি, তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাতে শুধু এটাই না, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে যেখান থেকে আমার রাজ্যের শিশুদের, অর্থাৎ যারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তাদের যে পুষ্টিকর খাবার খেয়ে দেওয়ার কথা, সেখানেও তারা সঠিক সময় তাদের বিল পাচ্ছে না। সেখানে ওয়ার্কাররা, হেল্পাররা তাদের পকেটের পয়সা খরচ করে তারা সেখান থেকে জিনিসপত্র কিনছেন, বাচ্চাদের খাবার তারা চেষ্টা করছেন, কিন্তু মাসের পর মাস তাদের বিল সেখানে আটকে রাখা দেওয়া হচ্ছে। এমন শুধু তাই না, বিভিন্ন অঙ্গনওয়াড়ি ক্ষেত্রগুলিতে সেখানে জলের ব্যবস্থা, তাদের যে পড়াশোনা করা হয় বা তাদের যে শিক্ষাটা দেওয়া হয় সেখানে যে সুব্যবস্থা থাকার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তারা কাজ থেকে চলে যাওয়ার পর তাদের যে পেনশন দেওয়ার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এটা এখন মধ্যে প্রয়োজন ঠিক হলো না। এবং শুধু তাই না, আমরা এটা লক্ষ্য করছি যে এই যে আইসিডিএস যে সেক্টর রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন ভাতা পেনশন দিয়ে দেওয়া হয়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমার রাজ্যে প্রায় 1.5 লক্ষের উপর যারা ভাতা প্রাপক, যারা ভাতা পেতেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাজে সেখানে আমাদের আজকে দাবি দিবস, এটা আমাদের অন্যতম দাবি। যারা প্রকৃত হচ্ছে ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ছাঁটাই করা যাবে না, যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের কাজ সেখানে ফিরিয়ে দিতে হবে। এবং নতুনভাবে যারা সেখানে আবেদন করছেন যোগ্য প্রার্থীরা, তাদেরকেও সেখানে ভাতার ব্যবস্থা করতে হবে। এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে সুস্থভাবে সেখানে চলতে পারে তার জন্য দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, সমাজ কল্যাণ দপ্তরকেও। এবং সেই সরকার আমরা লক্ষ্য করছি বর্তমান বিজেপি নেতৃত্বে এই সরকার, তারা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, তারা জনবিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে যে 18 সাল থেকে তারা চলবার চেষ্টা করছে, তাদের কোনো হেলজোর নেই। এই সরকার আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থা আমার দেশে, আমার এই রাজ্যের মধ্যে লাটে উঠেছে। আপনারা জানেন কয়েকশো স্কুল আছে যেখানে মাত্র 1জন শিক্ষক রয়েছে, এমন অসংখ্য স্কুল যেখানে আজকে পড়াশোনার ব্যবস্থা প্রায় শেষের মধ্যে চলে গেছে। আমার রাজ্যের ছেলে মেয়েরা তারা সেখানে যে স্কুলে যাবে, তারা সেখানে শিক্ষক কোথায়, শিক্ষক নেই।
প্রতিদিন দেখবেন যারা পত্র পত্রিকা যারা মিডিয়াতে দেখাশোনা করেন দেখবেন যে প্রতিদিন সেখানে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শিশুরা তারা পথে নামছে শিক্ষকের দাবিতে, তারা বলছে আমাদের শিক্ষক দিন, শিক্ষক নেই। কিন্তু সেই জায়গাতে আজকে শিক্ষক নিয়োগ প্রায় আমাদের এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে মুক্ত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বিদ্যাজ্যোতি ইত্যাদি নামে সেখানে হাজার হাজার টাকা দিয়ে ছাত্রদের এখন পড়তে হচ্ছে বিরাট স্কুলের মধ্যে। কাজে একদিকে যেমন শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে, শিক্ষক নেই, এবং যে স্কুলগুলোতে যে ধরনের সুন্দর ব্যবস্থা থাকার কথা সেগুলি নেই। একটা ভয়ানক অবস্থা রাজ্যের মধ্যে চলিতে হয়েছে। কাজে সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি। শুধু এটা না, বিভিন্ন আপনি অফিসে যান, আপনি হাসপাতালে যান, সেগুলো দেখবেন হাসপাতালে ডাক্তারের স্বল্পতা, নার্স আমরা বিভিন্ন স্তরে তুলে ধরছি, কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। 45 এবং 46তম ভারতীয় শ্রম সম্মেলন সুপারিশ করেছিল যে এই যে প্রকল্প কর্মী তাদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করা। সামাজিক নিরাপত্তা অর্থাৎ তাদের চাকরির জীবনের শেষে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, তাদের পেনশন দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে এবং তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রকল্প কর্মীদের এখন পর্যন্ত কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কোথাও বলা হচ্ছে ভলান্টিয়ার ইত্যাদি ইত্যাদি নামে ভূষিত করা হচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই সুপারিশ থাকা সত্ত্বেও নানাভাবে এই প্রকল্প কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন। অত্যন্ত স্বল্প আয় কর্মচারী, গরিব অংশের মানুষ, অথচ তাদের পেটে লাথি মারছে এই সরকার। আমরা জানি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা ধনী যারা আছে, পুঁজিপতি যারা আছে তাদের জন্য তাদের সমস্ত পরিকল্পনা, অথচ গরিব মানুষের জন্য তাদের কোন রকম উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ছাঁটাই হচ্ছে, কিছু অল্প কিছু অঙ্গনওয়াড়ি কর্মী ছাঁটাই হচ্ছে এবং মিড ডে মিলের প্রচুর সংখ্যক কর্মী তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। কোন রকম কারণ না দেখিয়ে, কোন রকম কারণ দেখায়নি কেন ছাঁটাই করা হচ্ছে, কোন রকম কাগজ দেয়নি যাতে তারা আদালতের দ্বারস্থ হতে না পারেন। অর্থাৎ সব দিক থেকে বেঁধে রাখা হচ্ছে, তারা যাতে কোথাও গিয়ে কোন রকম সুযোগ সুবিধা ইত্যাদি তারা না পেতে পারেন। এরকম অবস্থাটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের তারা 65 বছর পর্যন্ত চাকরি করার একটা সুযোগ ছিল। পরবর্তী সময়ে এই সুযোগটা যখন কেড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করল সরকার, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে কেস করে। হাইকোর্ট রায় দিয়েছে যে না, সরকারকে বলেছে না তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে। সরকার পরবর্তী সময়ে এতটাই অমানবিক, তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের হাতে বিষয়টাকে ছেড়ে দিয়েছে, বলেছে আপনারা ইচ্ছে করলে 65 বছর পর্যন্ত তাদেরকে চাকরি করার সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন। আমি আগেই বলেছি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা অত্যন্ত অমানবিক সরকার। এই অমানবিক সরকার এই রায়টাকে সুপ্রিম কোর্টে যে বিষয়টা বলেছে 65 বছর পর্যন্ত ইচ্ছে করলে তাদের চাকরির ব্যবস্থা তোমরা করতে পারো, কিন্তু ওরা করেনি। 60 বছর করে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের 60 বছর হয়ে গেছে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাদের দাবি ছিল গ্র্যাচুইটি বৃদ্ধি করা, অথচ গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়নি। পেনশন বৃদ্ধির দাবি ছিল, পেনশন বৃদ্ধি করা হয়নি। 1000 টাকা ইতিমধ্যে এর আগে নির্বাচনের সময়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল।
সকলে কিন্তু এই 1,000 টাকা এখন পর্যন্ত প্রকল্প কর্মীরা তারা পায়নি, এখন পর্যন্ত পায়নি তারা। এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু সমাজের একটা বিশেষ জায়গায় তারা অবস্থান করছে। ছোট ছোট শিশু আগামী দিনে যারা দেশের নাগরিক হবে, দেশটাকে করবে। নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। তো 8 ঘন্টা যে কাজ করবে তারা, মজুরি বৃদ্ধি করবেন কিনা এই বিষয়টা তো বলেননি। 8 ঘন্টা কাজ করলে তো মজুরিও বৃদ্ধি করতে হবে। এবং তারা কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেল। I also realized that take them in your probably there is no already sanctioned অনেক সময় বিসংথাং tăng nay do sari ti sara ni no ko ti kir ke ning ban ti da mano ye on no sari ni no ko ti kir ke ning ban ti da mano abel sungri kam le mai ang ke no ti sikang no or nang re ti sikang or tam khai nang se da man stock khai to no kaisa ne उनको एंड पे उसको कहते हैं बिजनेस सिंटेक्स बिजनेस लम्बा फाइनल सिंटेक्स अब तो सफिशिएंट अब ले सफिशिएंट खाने चेष्टा खाने चेष्टा बा মানে তুই 1000 লিটার 2000 লিটার টিটি ফেনে গাড়ি নি ওয়েট করে দিবা अब तो फाइनल मत अपन बाकी सुन अब फाइनल फाइनल अल्टरनेटिभ निमास नामने ब्ले अल्टरनेटिभ गाड़ी तुम फाइनल डिग्री साना ब्ले सब सारा सिकामुति मांग ब्ले ओ एरिया मांग 3 बार दो भाई 3 बार माले कम रिमोट एरिया जगह किलोमीटर रिमोट निखाय बोकी बाजे को बाजे दा पाइ वाटर सप्लाई खाना बागे अरे आमनि लामा सिगांना नागाम ब्ले तुम तो फाइनल ब्ले के दुटा गाड़ी रिटा ने चिकन सिगां तो लामा प्रॉपर ऑटो बैंक एक चिकन नि व्यवस्था खै अच्छा गाड़ी आगे ताल न आगे কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একটা সে একটা পিছন লাগে একটা নাম করে এক্সটেন্ড করে দুইটা বড় এক্সটেন্ড করে আমি দলায়ও সেটা কম হয় আগে ঠিক আছে বুঝিও কাম কেন বুঝিও ডেলিভার করে Fish. उसको अपनी जो फायर और जैसे ही समाधान किया जाए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम्स है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी है सीएसआर है ना तो सीएसआर से आप कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम कर रहा है सीएसआर तो ये तो एडीसी एरिया है ये जो हमारा एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था
앞으로 저는 구독. 앞으로도 메시지 이거 스타트. 하나 구독을 할 수 있는 거라 하나 동안 그래야 앞으로 Understood. I also realize your problem. Now you have to take them in your Probably there is no. already sanctioned অনেক সময় মিসিং Tangling na ito sari. Tisara ni noko tikir ke ning banti de mano. Ye onno sari. Ni noko tikir ke ning banti de mano. Mai ang ken no. Ti sikang no. Or nagre. Ti sikang or tam khay nang the man. Stock khay to no. Kaisa ne. Unko eng pen stock khay to ndi. Bisa syntax bisa lama-lama kaya syntax. Abo to sufficient gable. Sufficient kena cesta kena. Cesta ba. Hai usung. Nangkai kamu no jasa gari. Ini na. Jasa. Na jasa tu gari pai to arang pas gari nai. Hai ke sima thale. Mute umchiga ko sa. Ni arang khai ke sima na ba. tôi đi phải mấy cái bài xin sự ứng cái tăng ứng cái bảo vào tình hình cái nữa vào tình hình cái nữa vào tình hình sao nó tay phải sao xuống nó có comment nó sao vào tình hình tôi thôi মানে তুই 1000 লিটার 2000 লিটার টিটি ফেনে গাড়ি নি ওয়েট করে দিবা আব তো সাইমান মত আপন বাগিন সুন Abang mainnya Thailand ini alternatif ning mas namne ble. Alternative Abang baru gari ni. ini cuma saja di kita sana ble Sana sikang muti mang ble. Oh area mang karena ang timbar mau bay timbar malai kamu. remote area jaga kita minta Remote ni kai bokit budget ni ada baru dah. high water supply खाना बाबे अरे हम भी लामा सेकंड ना नाम लेसन तो फाइनल ble Ni kan duta gari di sana. Cikon sekarang tuh lama proper enggak Auto bayi ni kan cikon ni beos tak kira. আচ্ছা গাড়ি আছে আগে তার নাম আগে কয়টা গাড়ি রে আর কোন সাগার কয়টা তুই গাড়ি রে একটা সে একটা পিছন লাগে একটা নামে মোর অ্যাকশন করে দুইটা বড় অ্যাকশন করে yang dolaya sih ketemu kayak lagi ঠিক আছে bujiu kampen bujiu Siapa deliver kayak उसको अपना जो हायर अथॉरिटी है उसको कह दीजिए और जैसे ही इसको समाधान किया जाए सोल्यूशन कर दीजिए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम्स है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी है सीएसआर है ना तो सीएसआर सब कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम कर रहा है सीएसआर तो इनका ये तो एडीसी एरिया है ये जो हमारा एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था गरम बसानी ना सानी ना लामड़ी बागै उनको बिसरी ना को 원지 싫어 원지시 파예진 라마로 저거는 함야 플라이키밖에 힘이 탕이 말이야 그러니까 버럭 뭐 비시리야 정 바레바레 SDM 파요 살아요 거 승부르 법중리만 그러니까 버럭 딱 버리야 두이버 승 마이무사야 두이그르 두이버리야 너무 심하 버럭 파게시 승 마이 형사나니
gom ting tong kang ka lama bo ham yang ka tai karen bo ga sing oro set ka sanu borong no dui ka I ko ong ko ni sublo ching ni sapalai ni ri phayo sung no heza mara bolok hoite heza mara bising ti no পঞ্চায়েত খাই দুমাকারি পঞ্চায়েত দুই চাংমা পারা ও जों 10 tan चिमि आराम खलायलाय माने हि फायाखौ जे फायांखा जों सारगया साफुंबा नांथों जों अरनो गेरगलाय दंनाय जों अबति अवस्था ओ सिनारो दङ 30-40 परिबार न दङ 30-40 Agi tuitong tolaroko kuaroko hang kasa kuak kuri nyungmani tabu kuri karan thang baikya tuisi kuri kata kaya ak sung nyungman tuiro ta kuaran thang baikya bok tuiri pheka sung tai maisi musaya obostha ngai tu tabu saplai bo sung kaisa nayu dabi bong no saplai ria kori nani mani tak bo kuru karen bo kuru karen kurui जों आबाय सानो साप्लाय कारेन्ट लामा पिस गाय अरो बाजार सेट कायसा kurui rok बानचिनानि वाखै मानजागो साथुं मानजागो जों अवस्था खाय फालै सालाय दङ वनि सिनामो सरक बहके दुइ बरक ग सिजाक जे कुनु जों दाबि खायमानि बरक जतन रिनान नै एसडिएम दिम गसि वइ सरिजाक ताबु बरिया जोंनो जों ताबु मुसाया मानियानि गते अवस्था आंलाय दं सबसे प्रॉब्लम तुइ नि प्रॉब्लम वनि सिरो नो अबन बगे वनि सिरो नो कासका अबन बगे ताबु बरक रिदि पब्लिका सिउर बंगनो लामा बरिनाय तिगोरिनाय अबन व्यवस्था बरक खाइनाय बरक अन्तत 2 घन्टा कासका लामा आं तो 10 मिनिट कासका आं आनि फाइ प्रोग्राम दं I also realized this. Now you have to take them Probably there is no. सबसे प्रॉब्लम तुइ नि प्रॉब्लम वनि सिरो नो अबन बगे वनि सिरो नो कासका अबन बगे ताबु बरक रिदि पब्लिका सिउर बंगनो लामा बरिनाय तिगोरिनाय अबन व्यवस्था बरक खाइनाय बरक अन्तत 2 घन्टा कासका लामा आं तो 10 मिनिट कासका आं आनि फाइ प्रोग्राम दं টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করে কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের
মূলধন। তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন, ডিবেট এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। TTADC শব্দের উল্লেখই এখানে নেই। এটা কীর্তনের মতো সেরকম ভাবে ছড়ালে হবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন রয়েছে তা শুরু হয়েছে এবং শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখতে পাই অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলতে রয়েছি। ইতিমধ্যেই বিধানসভায় আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন রাজ্যের CPIM দলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, আজ এই যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের দ্বিতীয় দিন, আজকের দিনে এখনো পর্যন্ত জনহিতকর কি কি বিষয় তুলে ধরা হয়েছে অধিবেশনে? না, জনহিতকর সেরকম তো উঠানোর সুযোগ আসবে যখন আমরা বাজেটে কথা বলব। প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। কাজে আমরা যারা বিরোধীরা আছি, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী আমরা এখানে যেমন প্রশ্নোত্তরের মাধ্যমে, তারপরে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এগুলোর মধ্য দিয়ে যে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন আমরা করতে পারি। যেমন ইতিমধ্যে দুটি বিষয়ে আমাদের CPIM গ্রুপের তরফ থেকে একটা রেফারেন্স এবং একটা কলিং অ্যাটেনশন ইতিমধ্যে গৃহীত হয়েছে। সরকার আগামী 13 তারিখে তার জবাব দেবেন। একটা হলো যে ক্যান্সার হসপিটাল, পত্রপত্রিকাতে যে সমস্ত খবর উঠছে বা সাধারণ মানুষকে অভিজ্ঞতা অর্জন করছে, এই ক্যান্সার হসপিটাল হয়ে গেছে শাসক দলের লোকেদের একটা লুটতরাজের একটা জায়গা। এ রাজ্যের যারা মুমূর্ষ বিপন্ন ক্যান্সার রোগী, তাদের শুশ্রূষার জন্য যেখানে আরও নতুন যন্ত্রপাতি, ওষুধপত্রের ব্যবস্থা করবেন, ভালো ডাক্তার নিয়োগ করবেন, এগুলোতে চিন্তাভাবনা নেই। কিভাবে সেখানে রোগী কল্যাণ সমিতির নামে টাকা আসে, সেখান থেকে ভাগ বসানো যায়, প্রায় তার প্রতিযোগিতা। এবং অতীতে এই সরকার আসার আগে এই ক্যান্সার হসপিটালে প্রায় সম্পূর্ণ বিনা খরচে রোগীরা চিকিৎসা করতে পারতেন। এখন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেতেই পয়সা ছাড়া সে পরিষেবা সেখানে পাওয়া যায় না। এবং এই সর্বশেষ একটা পত্রিকাতে খবর উঠেছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান একজন বিধায়ক, এই শহরের একজন বিধায়ক বিজেপির, তিনি নাকি প্রতি মাসে সেই টাকা থেকে 40,000 করে টাকা নিয়ে যান। কত বড় যে অপরাধ! মুমূর্ষ রোগীর টাকা, জনগণের টাকা, এই টাকা আত্মসাৎ করছেন একজন বিধায়ক। এটা আমরা উঠাচ্ছি। তারপরে কলিং অ্যাটেনশন, আজকেই আমাদের একটা কলিং অ্যাটেনশন গৃহীত হয়েছে, যদিও আমরা আরও অসংখ্য এরকম কলিং অ্যাটেনশন এবং এই কি বলে রেফারেন্স আমরা দিচ্ছি। শাসক দল তথা এই মাননীয় স্পিকার বারে বারেই নানা অজুহাতে আমাদের এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করতে দিচ্ছেন না। তারপরও আজকে বহু লড়াই করে, ঝগড়া করে একটা গৃহীত হয়েছে। এটা হলো যে STGT, এই যে গত 5টা বছর যে TRBTর মাধ্যমে STGT এবং আরও অন্যান্য এই রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ড আছে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ভর্তির পরীক্ষা করেছে, কিন্তু এগুলোর ফলই বের হয় না, ফলই বের করে না। তো এগুলি আমরা উঠাচ্ছি। তাছাড়া বাজেট পেশ হয়েছে গত 7 তারিখে, আজকে আলোচনা শুরু হবে। আমরা
এবার বাজেটে দেখা গেল যে আমাদের রাজ্যের কিভাবে কিছু চটকদারি স্লোগান দিয়ে মূল সেক্টরগুলো, যেমন কৃষিতে বরাদ্দ কমেছে, স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, গ্রামোন্নয়নে বরাদ্দ কমেছে, শিক্ষাতে বরাদ্দ কমেছে, তাহলে কি রইল? কিন্তু তাদের কিছু লোকের ভোট প্রচার, তাদের ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জনগণের পয়সা খরচ করে লাখো কোটি টাকায় শুধু ফ্ল্যাক্স ছাপানোর জন্য যেসব সুযোগগুলি আছে এগুলি করছে, আমরা এগুলি তুলে ধরব। তার সাথে আছে হলো যে রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থা বা এইগুলি ভেঙে পড়া, আইন শৃঙ্খলা তো নেই, থানাগুলি কাজ করছে না, যারা এই চাঁদাবাজ, তুল্লাবাজ এরা গ্রেপ্তার হয় না, হলেও জামাই আদরে এদেরকে এই রেখে দেওয়া হয়, কোনো ধারা দেওয়া হয় না, এরপরে ছাড় পেয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে এই রাজ্যের মধ্যে যে একটা হজবরল অরাজকতা চলছে, আমরা এগুলি তুলব এবং এই বাজেটে এরা যে গুজামিল দেখাচ্ছে, এটা অন্তঃসার শূন্য, উদ্দেশ্যবিহীন, এটা খোকলা বাজেট পেশ করছে, এটাকে আমরা সম্পূর্ণ আরো খোকলা করে আমরা দেব। এটাই আমরা চেষ্টা করছি। এই বিধানসভাতে হয়তো তোমাদের চ্যানেলও মানুষ দেখছে যে ভাবে কথা বলার সুযোগ বন্ধ করে দিচ্ছে নানাভাবে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করব আপ্রাণ কিভাবে ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের কথা তুলে ধরা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অভিযোগ রয়েছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না অধিবেশনে, শুধু আপনি নয়, বিরোধী পক্ষের অন্যান্যরাও বলছেন। কাল আমরা দেখতে পাই কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও বলেন যে মাইকের নাকি সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তবে কি মনে হয়, আমরা জানি যে বিরোধী মানেই সেখানে সরকার পক্ষের ভুল ত্রুটি তুলে ধরা, যদি বিরোধী পক্ষকেই কথা বলতে না দেওয়া হয়, এটা কি ধরনের অধিবেশন চলছে আপনার মনে হয়? সেটা তো বলছি, যেমন বিধানসভা চালানকে যিনি স্পিকার আসনে বসেন, মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার বা প্যানেল অফ চেয়ারম্যান যিনি সেখানে বসেন, যিনি প্রিসাইডিং অফিসার, কিন্তু দেখা যায় একসাথে ট্রেজারি বেঞ্চের 4টা মাইক খোলা থাকে। আমরা যদি কোনো যে অযৌক্তিক, অসংসদীয়, নিয়ম বহির্ভূত কথা বলি, চেয়ার থেকে আমাদের বলবেন যে আপনার এটা ঠিক না, আমাদের বক্তব্য তিনি এক্সপান্স করবেন। কিন্তু দেখা যায় ট্রেজারি বেঞ্চের একসাথে 4টা মাইক বাজছে, আর আমাদের মাইকগুলি এগুলো মানে অন করছে না। এটা এক ধরনের একেবারে সম্পূর্ণ মানে অটোক্রেসি চলছে এখানে। ট্রেজারি বেঞ্চে বসে স্পিকারকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদিও এটা মাননীয় স্পিকারই তার আসনের মর্যাদা রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখি স্পিকারের তরফ থেকে উদ্যোগ নেই। আরেকটা বিষয় হলো, আমরা বিরোধীরা যখন কোনো প্রশ্ন তুলব, কোনো গুরুতর প্রশ্ন, তার জবাব কে দেবেন? লিডার অব দ্য হাউস। এটা আরেকজন জুনিয়র মন্ত্রী না। কিন্তু দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি নির্লিপ্ত, তিনি আরেক দিকে চেয়ে থাকেন, আর এই সুযোগ নিয়ে অন্য কেউ এসে তিনি বলে যান। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো বিধানসভাতে এরকমভাবে যে কাজটা, যে দায়িত্ব, যে নেতৃত্ব যার প্রতিপালন করার কথা, সেই জায়গা অন্য কেউ, এটা তো এক ধরনের যে হাউসকে অপমান করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যাদা আসনে ঠেলে দেওয়া, এবং এটা সুখকর নয় যে লিডার অব দ্য হাউসের ভূমিকা আর একজন কেউ করবেন যার এখানে এখতিয়ার না, বলার কোনো কথাই না। ত্রিপুরা বিধানসভায় এটা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যের এই বিধানসভার এবং সারা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য।
আমরা দেখতে পাই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন যিনি বিধায়ক রয়েছেন যাদবলাল নাথের বিষয়টিকে নিয়ে অনেকটাই চওড়া হয়ে ওঠে বিরোধীরা, কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে যে সেদিন বাজেটও পেশ করা হয় 27,654 কোটি টাকার বাজেট, এবং তার মধ্যে আমরা দেখতে পাই 611.3 কোটি টাকারই ঘাটতি রয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা সেদিন বিরোধী পক্ষকে আমরা চওড়া হতে দেখিনি, বা বিরোধী পক্ষকে শুধুমাত্র বিধায়ক যাদবলাল নাথের বিষয়টিতেই থাকতে দেখি। তবে কি বাজেট সঠিক বলে আপনাদের মনে হয়েছিল সেদিন? না না না, বাজেটের উপর তো সেদিন তো যখন এই বাজেট পেশ হচ্ছে তখন তো আমাদের কথা বলার সময় না, আজকে থেকে শুরু হবে। আশা করি তোমাদের চ্যানেল আমাদের বক্তব্য কভার করবে যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা কতটুকু অন্তঃসার শূন্য, একেবারে অঙ্ক দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমরা তুলে ধরব। শুধু একটা রঙিন বই ছাপানো হলো, এই যে এবার বাজেটের বই কি সুন্দর রঙিন রঙিন বই ছাপানো হয়েছে, ভালো ভালো কথা কিছু লাল, এতে রকম ফের কিছু হয় না। এই যে বাজেটের এই বাজেট এট এ গ্ল্যান্স, যারা অর্থনীতি বুঝেন, পড়াশোনা করেন, একটু গেলেই বুঝবেন যে কিভাবে অঙ্কের জাগলারি করা হয়েছে, মানে গুজামিল। আর ওই ইয়ের সময়তে, কীর্তনের সময়তে যে কিছু বাতাসে ছুড়ে দেওয়া হয়, কারোর মাথায় পড়লো, কারো জ্যাবে গিয়ে ঢুকলো, কারো হাতে পড়লো, কেউ এলো। হ্যাঁ, কীর্তন, তারপরও কীর্তন এইভাবে হয়, কারণ কীর্তনে শুধু মানুষ প্রসাদ খেতে আসেন না, ভক্তপ্রাণ মানুষ তার বিশ্বাস থেকে সেখানে আসেন যে কীর্তনে এই বাতাসে এক টুকরো পেলেও তার জন্যই। কিন্তু বাজেট একটা রাজ্যের মানুষের মানে ভালো মন্দ করা, আর কীর্তনের প্রসাদ তো এক না। এটা কীর্তনের মতো সেরকমভাবে ছড়ালে হবে না। যে এ রাজ্যের অর্থনীতির যে প্রধান স্তম্ভ কৃষি, যে কৃষি ক্ষেত্রে ত্রিপুরাজ্যের 70% বেশি মানুষ তার জীবন জীবিকা নির্ভরশীল, তার হাল কি, তার চেহারা কি, তো বাজেটে ফুটে উঠবে কৃষি। এই আমাদের রাজ্যটাকে যদি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চাই আমরা, আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বিশেষ নতুন প্রজন্ম, তার শিক্ষা সংস্কৃতিকে ঠিক সেরকমভাবে তুলে ধরতে হবে। এই বইয়ে কিছুই নেই, কিছু ঘোষণা। তারপর সার্বিকভাবে যদি গণতন্ত্র যদি কাজ না করে, তাহলে ভোট প্রহসন হবে, মানুষ গণতান্ত্রিকভাবে তার বক্তব্য বলতে পারবেন না, যেটা গত 5টা বছরে। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এগুলাকে শক্তিশালী করা, কিচ্ছু বক্তব্য নেই। কাজে সেদিন যখন বাজেট প্লেস হচ্ছিল তখন আমাদের বলার সময় না, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই সময়েতে হইচই করার জন্য। কেননা যে যাদবলাল নাথ, যাকে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সাংঘাতিকভাবে তার গুণগান কীর্তন করছিলেন, তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন। দেখা গেল সেই রসায়নে পণ্ডিত, অঙ্কের মাস্টার, তিনি পরপর 3টা দিন হাউস হয়েছিল তার রাজ্যপালের ভাষণ, তার উপরে ধন্যবাদ সূচক আলোচনা, ডিবেট, এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। সারা দেশের সামনে এই ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরা বিধানসভার মাথা হেড হয়ে গেছে। কিন্তু 3টা মাস চলে গেল মাঝখান দিয়ে, স্পিকারের তরফ থেকে, দলের তরফ থেকে, বিরোধী দলের এই লিডার অফ দ্য হাউসের তরফ থেকে একটি তো শব্দ করা হলো না। আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটির মেম্বার, বিলোনিয়ার ঋষ্যমুখের প্রতিনিধি অশোক মিত্র, তিনি চিঠি লিখলেন। সেই চিঠি জবাব দেওয়া হলো তাকে
যে না এরকম কোনো তথ্য প্রমাণ নেই। আরে সারা দেশের চ্যানেলে চ্যানেলে, সমস্ত পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এত হলো, আর এখানে বলতো বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। বাজেট তো সেদিন আমরা এই প্রতিবাদ করলেও এমন নয় যে বাজেটের কথা বলবো না, বাজেটের প্রত্যেকটা দাড়ি কমা শব্দ উপরে আমরা কথা বলবো, এবং দেখা যাবে এই ক্ষেত্রেতেও কতটুকু তারা সহ্য করতে পারবে আমি জানি না। কাজেই আমরা, জনগণ আমাদেরকে পাঠিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট আমাদের পক্ষে। আমরা বিরোধী হলেও, তারা শাসক দল হলেও এরা মাইনরিটি, আমরা মেজরিটি। শুধু আমাদের যারা ভোট দিয়েছে তাদের কথা না, এই রাজ্যের 40 লক্ষ মানুষের বক্তব্য তুলে ধরার দায়িত্ব আমাদের, আমরা নেব। তারা যতই হল্লা করুক, যতই মাইক বন্ধ করার চেষ্টা করুক, কিছুতেই রুখতে পারবেন। প্রথম দিনের অধিবেশনে বেশ কিছু বিষয় দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই যিনি কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনি গঙ্গা জল ছিটায় সেখানে পবিত্র করার জন্য বিধানসভাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই সেখানে বিরোধী তিপ্রা মথা দলের যারা বিধায়করা ছিলেন তারা বিরোধিতায় টেবিলের উপর চড়ে বসে। এবং তৃতীয়ত আমরা দেখতে পাই যে 5 জন বিধায়ককে বহিষ্কার করা হয়। তাছাড়াও মন্ত্রীবর্গকে আমরা দেখতে পাই অপশব্দ ব্যবহার করতে। সে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলি না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এভাবে টেবিলের উপরে ওঠা এবং কিছু শব্দ প্রয়োগ হয়েছে, এটা না হলেই ভালো হতো, কিন্তু কেন হলো? কে প্ররোচিত করলো? শাসক দল যদি শাসক দলের মতো যদি তাদের আচরণ হতো এবং জনগণের আওয়াজ শুনতো, এই ঘটনাগুলি ঘটতো না। কাজেই পরোক্ষভাবে এটা শাসক দলে দায়ী। তাদের বদান্যতাতে, তাদের পাপের কারণে আজকে আমাদের এই বক্তব্যগুলো বলতে হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম যে অবাঞ্ছিত কিছু ঘটনা হচ্ছে, এগুলি না হলেই ভালো হতো। কেন সাসপেনশন হবে, কেন আবার উইথড্র করতে হবে? তো এটা এর জন্য দায়ী তারা। কাজেই তারা আগামী দিন শাসক দল সংযত হোক, জনগণের ইচ্ছা অনুযায়ী এরা নিজেদেরকে শুধরাক, এই জাতীয় কোনো ঘটনাই ঘটবে না। আমরা দেখতে পাই এডিসি এলাকায় নানান সমস্যা বর্তমানে সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা বলছেন যে সঠিক সময়ে তারা তাদের বেতন পাচ্ছেন না। এবং এই বিষয়ে যখন আমরা মহারাজা অর্থাৎ তিপ্রামথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা বলি, তিনি বলেন যে এই অধিবেশনেও নাকি শুধুমাত্র 2% দেওয়া হয়েছে এডিসি এলাকার জন্য, সেটা সরকারি কর্মচারীদের বেতনেই চলে যাবে। এডিসি এলাকার উন্নয়নের জন্য কি দিচ্ছে সরকার, সেক্ষেত্রে প্রশ্ন তুলেছে। এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাই তিনি বলেন যে এডিসি এলাকার জন্য যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। এ বিষয়ে কি বলবেন? আমি সে কথাটি বললাম, আমি হাউজে বলবো, তোমাকে এত বিস্তৃত কথা বলতে পারবো না। তোমাকে শুধু বলবো আমি, এই যে বাজেট ভাষণ হয়েছে, স্পিচ, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের অধীনেই হলো 3টি এডিসি। এই 3টি এডিসি শব্দের উল্লেখই এখানে নেই। আর ওরা বলছে এডিসির জন্য এই কাজ করে ফেলেছি, সেই কাজ করে ফেলেছি। তো এই হলো এই বিজেপি, অর্থাৎ এরা মনে করে যে নির্বাচনের সময়তে আমরা অসত্য কথা বলবো, জনগণকে প্রলোভনে পা দেব, কর্মচারীকে, শিক্ষক, এই বেকার যুবকদেরকে, কৃষকদেরকে। এবং এখন বাজেটের মধ্যেও এই সমস্ত জুমলা তথ্য, জুমলা কথা এগুলি আসছে। তো এগুলি হবে, বিধানসভাতে হবে, সবটা তোমাকে বলতে পারবো না এখানে। তথ্য দিয়ে আমরা এগুলি একটার পর একটা তুলে ধরবো। একেবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেহেতু গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপস্থিত হয়েছি, তো সেখানে আমরা জানতে চাইবো যে এই যে তিপ্রা মথা দলের যে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, সেই দাবিটি আইনত দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি কতটুকু সাপোর্ট করেন বা সেটা কতটুকু হতে পারে? ভালো প্রশ্ন করেছো। প্রথম দিন নিশ্চয়ই তোমাদের ক্যামেরা ছিল। সেদিন
ত্রিপুরা মাথার তরফ থেকে এরকম একটা রেজুলেশন ছিল, এই হাউস গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠাক। তো স্পিকার এটা নাকচ করে দিয়েছে। এটা অন্যভাবে নাকচ করতে পারত, অর্থাৎ পলিটিক্যালি, বরঞ্চ এই আলোচনাটা করতে দিয়ে কেন ত্রিপুরাল্যান্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রযোজ্য, মানে এটা যুক্তিযুক্ত না, এটা মানুষ আরো জানত। যাই হোক, এটা বাতিল করে দেওয়ার পর সেদিন আমাদের একটা রেজুলেশন ছিল, সেই রেজুলেশন হলো 125th অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, যেটা গত 4.5 বছর ধরে পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি সমস্ত পাস করার পর পড়ে আছে। এবং সেই আলোচনাতে আমরা দ্ব্যর্থহীনভাবে যুক্তি সহকারে এডিসির জন্য কি হওয়া দরকার বলেছি, এবং এটাই সমাধান। এই সমাধান যদি হয় তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা করছে এরা করবে না, এবং পক্ষান্তরে ত্রিপুরা মাথার লোকরাও আমাদের এই যুক্তিকে মেনে নিয়েছেন। কাজেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমর্থন করার প্রশ্নে ওঠে না, এটা অবাস্তব, অযৌক্তিক, ত্রিপুরা মানে এ না। কিন্তু সাংবিধানিকভাবে আমরা এডিসিকে উন্নীত করা, মানে শুধু এডিসি না, সার্বিকভাবে রাজ্যের বিকাশে আমরা সেদিন যেরকমভাবে তুলেছি, এটাই আগামী দিনের জন্য এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম লক্ষ্যবস্তু হওয়া দরকার। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা? রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, যেই সরকার গণতান্ত্রিক ব্যবস্থাতে সংখ্যালঘিষ্ঠ ভোট হলেও তারা ক্ষমতা এসছে, কিন্তু তাদের চরিত্র শুধরায়নি, পাল্টায়নি। কাজে গণতান্ত্রিকভাবে তারা যতই রক্তচক্ষু দেখা, যতই গুন্ডা মস্তান দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করুক, রাস্তায় নামতে হবে। আগামী 12 তারিখে কৃষক সভা, খ্যাতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ এ রাজ্যে কৃষকদের জমিয়াদের দাবি নিয়ে আসছে। আমি আহ্বান জানাবো যে সেদিন আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য সবাই এগিয়ে আসুন। এবং শুধু তা নয়, এই বাজেটের মধ্যে যেভাবে এই রাজ্যে মানুষকে ঠকানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের এই রাজ্যের মানুষ সোচ্চার হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এখনকার এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। একটা অ্যাপ্লিকেশন করছেন নতুন নাম উঠোনের ওই ডাক্তার ক্যান্সার 8 নম্বর ওয়ার্ড হলো 43 নম্বর বুথ। এটা বৃষ্টি হলে রাস্তা একটু জল হয়ে যায়, এক হাত জল আমরা যেতে পারি না। 2 দিন পরে গেছে বাইক দিয়ে রাস্তায় এমন অবস্থা, বৃষ্টি হলে একটা কাউন্সিলর কিছু করে দিল, কিন্তু ইলেকশনের পরও ওনার করে কাজ হয়েছে না। আপনারা কি কথা কইছেন না? কাউন্সিলের কথা হয়েছে না, সবাই কথা কইছে, কইছে করবো কইছে, কিন্তু ওনার কখন বৃষ্টি হলে আটকে যায় না অবস্থা। হ্যালো, বৃষ্টিপাত দিন আমরা যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে, স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই বিষয়ে দিনে বেশি অসুবিধা হচ্ছে। এই বিষয় নিয়ে কর্পোরেটের সাথে কি কথা কইছে? অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, প্রায় বিগত 5-7 বছর ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছে। কি দাবি আপনাদের? আমাদের দাবি এটাই যে যতদিন ধরে আমরা ঘোরাঘুরি করছি রাস্তার জন্য, তাতে যাতে হয়ে যায়, এটাই আমাদের আশা। জায়গাটার নাম কি? ইন্দ্রনগর বাংলা মাঠ।
রাস্তা দিয়েই তো আইতে যাইতে অসুবিধা, এখানে জল পড়া থাকে, বৃষ্টি হলে পরে দিয়ে থাকে, জল পড়ে, মানুষ আসা যাওয়া করতে অসুবিধা না, অসুবিধা তো হয়। হ্যাঁ, আর কি তা করবো? তো এই বিষয় নিয়ে কি আপনারা এলাকার কর্পোরেটরের সাথে কথাবার্তা বলেছেন? আমি কইছি না, তবে তাই না কইছে, কারণ তাই না তো আমার পাশাপাশি বাড়ি দিল। কি 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 কইছে কিছু? তো তাই না কইছে না, কাশিদা কইছেন না আপনি? কাশিদা কইছে। আপনাদের দাবিটা কি? মানে রাস্তাটা ঠিক হোক, নোংরা জল টল যাতে রাস্তা না এইটাই তো কথা। আর কি কথা বলছেন? কতগুলো ফ্যামিলি আছে এদিকে? এদিকে তো একটা দুইটা তিনটা আর আছে, আমার পাশেই জায়গা, এই তাইনের পিছনের এই আমার জায়গা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো বাংলা মাঠে তো। দেখাচ্ছেন তো আমাকে। বিজেপি আকর্ষণ করে ঠক বাটপার লুটেরা, এগুলো কথা বলতে দাও, করো না করো তোমাদের ব্যাপার, তো ফোর্স করে তোমাদের করতে পারবো না, কিন্তু আমাদের কথা দিতে হবে। যদি স্বৈরাচার মনোভাব নিয়ে আমাদেরকে ধরে রাখতে চেষ্টা করে এরকম চিত্র হবে, একটু বেশি মাত্রায় হবে। কেন এডিসি দার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকার ভিক্ষাং দিয়ে মনে হাত ভিক্ষা করতে হবে? তীব্রমত ওখানকার যে সরকারে রয়েছে এরা নচ্ছয় করছে, তাহলে তাহলে তদন্ত হোক, এরা টিপলে মাইক অফ, আর আমরা ততবাই চেষ্টা করি বন্ধ করার, মাইক আমাদের অফ। নমস্কার, আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দা, আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আটতলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি বহুবারের জয়ী বিধায়ক রয়েছেন রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, এইটের সমস্ত যোগবিন্দুদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয় জানতে চাইব, 2023 বিধানসভা নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতনতে পেয়েছি, এবং সেখানে আমরা যদি বলি আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো অতীত হয়ে যাচ্ছে এখন, কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় অপচয়ের কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, শিক্ষা দিয়েছি বলার জন্য, জানে কেন এটা হয়েছে এবং স্ট্র্যাটেজি ভুল ছিল, যিনি ভুল হয়েছেন উনিও ভুল স্বীকার করলেন। কাজে এ নিয়ে আমার কোনো আলোচনা এখন প্রয়োজনীয়তা নেই বলে মনে করি। লুকিং ফরওয়ার্ড যা গেছে, এখন আগামী দিনগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ যে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে এবং তার প্রথম দিনেই আমরা দেখতে অনেকটাই উত্তাল স্থিতির সৃষ্টি হয়েছে। আপনাকে প্রকালে আমরা দেখতে পাই যে পবিত্র করার জন্য গঙ্গা জল আপনি ছিটিয়েছিলেন, এবং প্রথমত আপনাদের যে শিষ্যের জুটি আমরা প্রত্যেকেই জানি অনেক বিখ্যাত, এবং সেখানে কিন্তু আপনাকে প্রথমে শিষ্য শান্ত চৌধুরীর উপর আমরা গঙ্গা ছিটাতে দেখি, এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সম্পূর্ণ বিধানসভা মহলে গঙ্গা জল ছিটিয়েছিলেন, সে বিষয়টি নিয়ে আমরা জানতে চাইবো যে গঙ্গা জল ছিটানোর কি? তো সবাই জেনেছেন বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম, আমি কলকাতায় ছিলাম এক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় দেখেছি একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে পর্দায় ধরা পড়ে, এবং দলীয় তরফ থেকে কিংবা সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে এখন তীব্রমত সিপিএম এর বন্ধুরা যখন নোটিশ দিচ্ছিলেন, নোটিশ টান হয়নি, তারা যখন এই ইস্যুটা তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমার ইস্যুটা কিন্তু ছিল না,
এটা হচ্ছে মোরালের একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমরা তৈরি করে নিয়েছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যখন হট্টগোল খেয়েছি তখন আমরা অংশগ্রহণ করেছি এই মোরালের ইস্যুর উপর। যদি মোরালের শাসক দলের কোনো কিছু নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পক্ষে পুনরায় নিতেন। এবং সিপিএম দল ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমি সামিল হয়েছি। এমনকি করিনি, সকাল আপনারা ক্যামেরায় দেখতে পাবেন বড় যারা প্রথমবার জয়ী হয়েছিল তীব্রমথা এবং সিপিএম এর, আমি বলেছিলাম যে ওটা করো না, এ যেও না, এগুলো লিটের মধ্যে থেকে তোমাদের প্রত্যেকটুকু জানাও। এবং কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক একজন বিধায়িকা বোধহয় টেবিলেও এটা উচিত হয়েছে, হওয়ার পর যখন নেমিং করলো হঠাৎ করে দেখলাম আমার নাম, তো আমি বুঝতে পেরে গেছি তখনই যাকে বিধানসভায় বলতে দেবে না এরা মানে জনস্থ বিষয়গুলো যেগুলো বিভিন্ন সোসাইটি সোসাইটি থেকে সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে এটা করতে পেরে প্রথম দিন থেকে আমার বিরুদ্ধে একটা রাশি আক্রমণ, কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করছি। দ্বিতীয়ার্ধে যখন হলো আমি দ্বিতীয়ার্ধে যখন যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে বিশেষ করে 120th অ্যামেন্ডমেন্ট বিলে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলে আমাকে স্পিকার থাকবে যদি কোনো কিছু বলে থাকে, হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে মানে পয়েন্ট অর্ডার না বললেও দাঁড়িয়ে যখন তখন বলে যাচ্ছে, বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে, তাও ডিস্টার্ব করছে এরকম স্পিকার শুধু আপনার সময় এসে। তখন আমি একটা ছোট করে গল্পটা আমি শেষ করতে পারিনি, গল্পটা আরেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো বেঁধে গেল। যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে সাসপেন্ড করা হলো। উদ্দেশ্য যাদের মাইন্ডটা থাকছে এ কথা বলতে দেওয়া হয় না, তো বলবো এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটা দিন রতে হয়েছে বিধানসভাকে পুরো সেশনের জন্য। বিধানসভা কোনো কাউকে এরকম ভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভা নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্প্রাণীর ব্যাপার নিয়ে একটা গল্প বলেছি, এর মধ্যে লঙ্কা বেঁধে গেল, হই হট্টগোল, গল্পটা শেষ দিল না আমাকে, এর মধ্যে আমার পুরো সেনার জন্য আমাকে বিকৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে হাউসে সরকারের গঠনমূলক সমালোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায়। সমস্ত প্রচার আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাশ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপ্রচার চালিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এভাবে বলতে চায়। এটাই যদি হয় এদের চিন্তাধারা বহিঃপ্রস্ত, কি করার বলুন। সংখ্যাগরিষ্ঠের এদের স্পিকারের ভূমিকা আমি বলবো, স্পিকার হয়তো বা চাইনি, মিনিস্টারও ধরুন তোনামুনার বিরুদ্ধে কিছু নেই, হঠাৎ কয়েকজন মন্ত্রীর চাপে পড়ে এই জিনিসগুলো, যেহেতু উনি একটা সম্পর্কে আইনসভা রুলস এন্ড প্রসিজার সম্পর্কে উনি বল নন, কাজে ওকে দিয়ে এই সমস্ত করা হচ্ছে। মিনিস্টার কার নষ্ট হচ্ছে? এই মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভাকাঙ্ক্ষা, এরা কি বাধা আরেকজনের। তো এই যদি হয়ে থাকে মুখ্যমন্ত্রী আগামী দিনগুলোতে রিয়েলাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, তুরাহার যদি রাস্তা বের করি, এর থেকে কনস্ট্রাক্ট অপোজিশনের কি হতে পারে? এটাই তো করার চেষ্টা করছিলাম আমরা। কথা বলে না দিলে তো এরকম হট্টগোল হবে। এরা চাইছে আমরা জনস্বার্থে কথা বলে হয়ে হট্টগোল করে, তো এই ফাঁদে পা চাই না। কিন্তু যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্দয় কোনো পারমিশন ছাড়াই যে যা মতো করে এক সবগুলো মাইক অন থাকে, এরা টিপলে মাইক অন, আমরা যতবার চেষ্টা মাইক অন করার অফ হয়ে থাকে। তো এগুলো গণতন্ত্রের আওয়াজকে যদি বন্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় সেখানে কিছু মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সে কতটুকু হওয়া ঠিক বলে আপনার মনে হয়? এগুলো তো শুনবে না, এরা এগুলো শুনে এক্সপাঞ্জ করবে না,
আপনি যদি প্রসেসগুলো দেখেন, মন্ত্রীরা কি কথাবার্তা বলছে, অপসবগুলো কি, এগুলো তো আমরা যদি ইনডাইরেক্টলি কোন একটা গল্প চেষ্টা করি, গল্পটা সম্পন্ন হতেই এক্সপান্ড পুরোটা বাতিল করা যাবে না। তো এই হচ্ছে এখন এই চেয়ারে সে যদি ইনিশিয়াল যদি ভূমিকা নিতে পারেন, কি করবো আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ, সবাই দলীয় স্বার্থ রক্ষায় অবতীর্ণ, সে কথা মানুষ চিন্তা ভাবনা করে না, গোলা যায় মানুষের স্বার্থ। এরা আজকে নিয়ে লুটপাট চলছে, অবাধ লুটপাট চলছে, অবাধ একটা আইন শৃঙ্খলা চরম অবনতি হচ্ছে, কালোবাজারি এবং যোদ্ধাদের স্বর্গরাজ্য। বাজারকে দেখুন অবস্থা, এক একটা লঙ্কার থেকে আরো করে শাক দাম কোন জায়গায় এসে ঠেকেছে। এই কথাবার্তাগুলো বলানোই তো আমাদের বিধানসভা। জিআরবিটি রেল নিয়ে কথাবার্তা বলবো, সুযোগ নেই। এসটিজিটি সমস্যা নিয়ে কথা বলবো, সুযোগ নেই। এই যে ত্রিপুরা ইউনিক সার্ভিস এর পরীক্ষা করেছিলাম আমরা, যে এদের এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে, কেন বহিরাজ্যরা এতে পার্টিসিপেট করবে? আবার কবে গড নোস। এই যে এফেক্টটা তোমরা কেন টিএস এর বেলা হয় না? ত্রিপুরা সার্ভিসের পরীক্ষা কেন বাতিল করে নতুন ভাবে কেন হবে? এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কবে বলেছি, দেখবেন, আশ্বাস দিয়েছেন, এখনো দেখছেন। তো এই কথাবার্তা বলার জন্যই তো আমাদের সবাই যাওয়া, কথাবার্তা না বলতে পারি, উত্থাপন করতে পারি। তার জন্য হচ্ছে এই আমাকে, আমি মনে করি আমাকে আমার টুটি ধরা হয়েছে, মানুষ গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। দেখতে পাই যে পবিত্র বিধানসভার অধিবেশনে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার পর আপনার বাড়ির সামনে গঙ্গাজলের একটা বিলে উঠে এসেছে, সেটা আপনার প্রতিক্রিয়া কি থাকবে? ভালো হয়েছে। এখানে মানে অনেক মানুষের যার এটা প্রবেশ করে, তো গঙ্গা যদি সত্যিকার গঙ্গাজল হয়ে থাকে, আমি জানি, আমি শুনলাম হাওড়া নিয়ে এসে ট্যাপ জল নিয়ে এসে, আমি জানি গঙ্গাজল নিয়ে আসলে গেটের বাইরের একটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড় টোপ দিয়ে গিয়েছে মহিলা ছেলেরা। আমি খুশি হয়েছি তো এই আলোচনা। আরো একটি বিষয় আমরা দেখতে পাই, যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি আছেন অনিমেষ বর্মা, এবং পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে বিধানসভার মধ্যে তুই তুকারিকে না না না, এটা ঠিক না। এটা হচ্ছে এক্সপানশন আগে, যেমন দুটো রুম বোধন হয়েছিল, তা আমরা জায়গায় বসেছিলাম, আমাদের পুলিশ দলনেতা গিয়ে ওখানে হাত ধরে নিয়ে এসে আমাদের অংশ, আমরা তো স্পিংলি আমরা নিয়েছি। সরকারের কাজে আমরা বাধা সৃষ্টি করবো, আমাদের যতটুকু সাধারণত আমরা চেষ্টা করবো। আমাদের মূল উদ্দেশ্য এর মানুষ হাসুক, না হয় সমস্যা, ছোট সমস্যা, এগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যদি সময়ও চাই পায় না, ব্যস্ত কারণে আমাদের কাছে আমাদের সমাজের কাছে কিছু কথা বলে যায়। আমরা এই কোন জায়গায় কথা বলবো? বিধানসভা নিয়ে কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষের, এটাই তো হচ্ছে সিস্টেম। সিস্টেমটা যদি মনে করে এটা একটা পার্সোনাল, যে না এই থেকে সরবো না, না এটা হতে দেবো না, না কথা বলতে দেবো না, স্বার্থে আওয়াজ তো দেবো না, এরা মানুষ। আর এরা মানুষ যদি ঠকে, আমরা চুপ করে যেতে পারি না। আমাদের একই, আমাদের কথা বলতে দাও, কাজ করো, ব্যাপার, আমরা তো ফোকাস তোমাদের কাজ করে দেবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। গণতন্ত্র এটাই সিস্টেম। এটা যদি কেউ ধূসৎ করার চেষ্টা করে, যদি স্বৈরাজ মনোভাব নিয়ে আমাদের দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। আর যখন কথা বলতে দিতে চায়, আমরা নিশ্চয়ই আমরা ভালো কথাবার্তা বলবো। আমরা তো হই হট্টগোল যাইনি, জনস্বার্থে কথাবার্তা বলতে গেছি। কথা বলতে দেবে না, মাইক বলে দেবে, প্রতিবাদ করার ভাষা করার, এভাবেই তো হবে। তাহলে এভাবেই প্যান্ডেমোনিয়াম তৈরি হবে। পাহাড়ি অঞ্চলে এটি হয়ে থাকবো, পাহাড়ি অঞ্চলে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছে না। এবং আপনি যেহেতু আমরা বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে সমস্ত বিষয়ে আমরা দেখতে পাই নিয়ে গিয়ে যান, সমস্যা সমাধান করার বিষয়টি দেখে থাকেন, সেটা আমরা রাজ্যের বর্তমানে ত্রিপথা দলের সুপ্রিম রয়েছেন, যারা পাহাড়ি ক্ষমতায় রয়েছে, তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করে তারা বলেন যে সরকার পক্ষকে
সঠিক যে বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য বরাদ্দ করা হতো না। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে আছেন ওনাকে আমরা বহুবার বলতে শুনেছি এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয় এই যে অভিযোগ উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কোথায় ঘাটতি রয়েছে? এডিসির মধ্যে যে টাকা পরিমাণ বরাদ্দ করা হচ্ছে তার 50% এর বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং তার স্যালারি বাবদ খরচ হয়ে যাচ্ছে। অন্য টাকা কোথায় ভিক্ষে করতে হবে? আমরা তাই জন্য কংগ্রেসের যে একটা আমরা মানে বলা নিয়ে আসছি যে এই 125তম সংশোধনী বিলটা পার্লামেন্টে পাস করো, এদেরতে সরাসরি অর্থ প্রদান করো। Why will beg before the government? This is an autonomous body. Article 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস। কেন এটিতে হকদার হবে না? কেন এটি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষার মনোভ নিয়ে হাত বিকৃত হবে? তাহলে কোথায় স্বায়ত্তশাসন? তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, এই যে বিল মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য এডিসি, ডেট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন আর্টিকেল 275, 280 এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি আমি দেখতে শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দিচ্ছেন না, কেন সেটা হবে? যদি কেউ মনে করে এদেরকে টাইট করার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে মানে ব্যাড নেম আর্ন করায়, আর এদিকে বলে যে আমরা দিয়ে দিচ্ছি, কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক আমরা টাকা দিচ্ছি, ত্রিপুরা মতো ওখানকার যে সরকারে রয়েছে নয় করছে, তাহলে তদন্ত হোক, নয় তদন্ত হোক, এটাও তো করছে না। তাহলে এগুলো ধূপে ঠিক না। মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতি বন্ধুরা, যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন তারাও ভুল করছে ডিফেম ত্রিপুরা মথা ইন দ্য টিএডিসি। They are playing a dirty game. Now they are busy. কিছুদিন আগে বিকাশ দেববর্মা সবাই মজুর হয়েছে। এখানে আমাদের এখানে একজন এমডিসি ছিলেন, এদেরকে এসে দে আর ওয়ার্কিং মানি 2 কোটি 3 কোটি যা লাগে চলে আয়, বিজেপিতে যোগদান কর, আমরা করি। সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইড? সব জায়গায় কি এটা হচ্ছে কি জানেন, ম্যাগনেট চেনেন? চুম্বক কি আকর্ষণ করে? লোহা, ঠিক আছে? ভালো ইন্টেলেক্ট আর ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট, যারা বুক রিডার বলো নোবেল পড়ে তাদের বই আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপা, লুটেরা। এদের 75,000 কোটি টাকা অল্প শুনিয়েছে কিছুদিন আগে 7 তারিখ গত মাসে, 3 তারিখ যে এনসি নাম করে। আর ঠিক ওই যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই সামিল করলেন জুলাই মাসের 3 তারিখ। জুন মাসের 27 তারিখ কথা বললেন, আর জুলাই 3 তারিখ সামিল হলেন এই সমস্ত তথাকথিত অভিযোগ। প্রধানমন্ত্রী শুনলাম যে করাপ্ট পার্সন 75,000 কোটি টাকা। তো বিজেপি ইজ এ পার্টি which not only is an abets corruption, frauds, looters, drug addicts. It is a party which is meant only to win elections and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখাই এবারে 27,054 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে দেখতে পেয়েছি 611.3 কোটি টাকার ঘাটতি আছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ থাকে? আগে এই বাজেটটা আগরতলা শহরের যে বড় বড় চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রামঠাকুর সংঘ, নেতাজি সেন্টার যা যে আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে, এটা ক্লাবের বাজেটের থেকে বেশ যা দিয়েছেন। ক্লাবের বাজেটও সিস্টেমেটিক বাজেট করে থাকেন। মানে কংগ্রেসের একজন পুখাওয়া নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য, আমরা সেদিন দেখতে পাই তিনি শাসক দলে নেতৃত্ব বলে আমি
এতে কংগ্রেস তার জন্য মানে একটা ভালো লোক, যা জনসমর্থন রয়েছে, যা মানুষ যার সাথে রয়েছে, এরা গেলে এটি লস। আর বেস্বার্থে যদি কেউ যান, ইট স্পিক্স ভলিউম অফ জিবি কোন জায়গায় আছে। এদের জয়নিং করাতেও মুখ্যমন্ত্রী অপটিভিশ উপস্থিত থাকেন, কোন জায়গায় এসে গেছে ভালো করে আলোচনা করতে পারি। এর বাইরে কি বললাম না, ব্যক্তিগুলো আর নয়। আই উইশ হিম অল দ্য বেস্ট ইন বিজেপি, লেট হিম ফিল দ্য হিট বিজেপি। একেবারে যদি বলি, আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর বিধানসভা কেন্দ্র রয়েছে, তা অভিভাবক কেন্দ্র রয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত উপনির্বাচন কোনো ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকে যে আমরা গতকালকে নীতিপ্রামথার সুপার রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রশ্নটি করি। তিনি বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফে। এই বিষয়ে কি বল? ভালো, এটা তো মানে প্রবাবলি লেসন হ্যাজ বিন লার্নড। এটা বিধানসভা নির্বাচনের আগে ভালো হতো, যদিও বিলম্বোদয় হয়েছে, ভালো, উইল ওয়ান ইট। আর সময় আছে, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমাদের নির্বাচনটা সম্পূর্ণ। তো উই ক্যান এক্সপেক্ট ইন দ্য আফটার 15th of August প্রবাবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়েছেন তিনি একেবারে অন ক্যামেরা, সেই বিষয়ে কি কিসের সাপোর্ট? ধনপুর যে বিধানসভা কেন্দ্র তো এখন কে ফাইনালি নির্বাচনে করেছে, আপনারা সিপিএম দল ওখান থেকে লড়াই করেছে। এখন কি সিপিএম লড়াই করবে না, কংগ্রেস লড়াই করবে না, মথা লড়াই করবে, জেতার সম্ভাবনা বেশি সে লড়াই করবে এবং অন্যান্য দল সমর্থন জানাবে যদি 1:1 ফর্মুলা হতে। ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের কত প্রস্তুতি রয়েছে? আমাদের গুটি গুটি পায়ে প্রধানমন্ত্রী সভাপতি সংগ্রামের দিকে উনি দিচ্ছেন, বিভিন্ন স্তরের উদ্যোগীদের সঙ্গে কথা বলছেন। গণতান্ত্রিক আবহাওয়া বিরাজমান থাকে রাজ্যের মানুষ বিজেপিকে যেন 19% পেয়েছে, এবার এর থেকে কমবে বলে মনে করি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা? গঠনমূলক ভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রহরী হিসেবে ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভা ভেতরেই থাকতে পারে, তাহলে রাজ্যের মানুষ কি অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারেন। মানুষের সে এতটুকু আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি বাট মরালি এন্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার তো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করি। পরবর্তী আপডেটে চোখ রাখেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তারা অনেক আগে দিয়েছিনি,
তাই আগে টাটা শোরুমে আসলো তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পরিচয় তাইনের কাছে আমি কাজ করতেছি আমার গাড়ি 12 বছর হয়েছে তাইনের থেকেই কাজ করতেছি এক হাতে কাজ করতেছি খুব ভালো মানে কাজ হয় আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার একদম ভালো যোগাযোগের ঠিকানা বিডি মোটরস চন্দ্রপুর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোবাইল নম্বর 7005720474 9612526874 সততাই আমাদের মূলধন। সদর আরবান ডিস্ট্রিক্টের উইং প্রেসিডেন্ট পাশে আছেন তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, অনন্ত পাল মহোদয়। এখন আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আমাদের সাংবাদিক সম্মেলন, অনেকটা অংশ বলে দিয়েছে আমাদের অসীম ভট্টাচার্য মহোদয়। উন্নত ত্রিপুরার বাজেট একটা রাজ্যের প্রগতি, এটা যেরকম ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কের উপর নির্ভর করে, তেমনি এটা বাজেট অ্যালোকেশনের উপর নির্ভর করে। তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ, আমরা যদি মানে এটা তুলনা করি 2017-18 সালের তুলনায় 15,956 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারে 2023-24 বাজেটে। আমরা ইতিমধ্যে সদর আমাদের যেটা আরবান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা দেখেছি যে ধন্যবাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো ক্যাবিনেটকে। এই যে বাজেটের যে মূল বিষয়গুলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমরা এটা একটা মানে তীব্র ভাষায় নিন্দা জানাই যে পবিত্র বিধানসভার মান ভুলুণ্ঠিত করার জন্য যারা জনপ্রতিনিধি ওনাদেরকে অনেক আশা ভরসা করে দেয়ার আওয়ার ফেস মানে দেয়ার পিপলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওইখানে গিয়ে এরকম অসাংবিধানিক ভাষায় কথাবার্তা বলা বা এইসব বিষয়গুলো গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তো যেই 2-3টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাই কিন্তু এবার 59 কোটি টাকা শুধু ব্যয় হবে না, অনেকগুলো পরিবারও এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নাটশেলে কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। 2023-24 অর্থবর্ষে মোট যে বাজেট বরাদ্দ হয়েছে 27,654.400 কোটি টাকা। এটা বেসিক্যালি মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,354 কোটি টাকার মতো রয়েছে। সেখানে বৃদ্ধির হার প্রায় 8.8%, জাতীয় স্তরের হার ছিল যেখানে 7.20%। 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এবারে যে বাজেট আনা হয়েছে সেখানে মূলত যে বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হয়েছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গ, জনজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর জাতিসমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সকল অংশের জনসাধারণ। এক কথায় বলতে গেলে এই বাজেট হচ্ছে জনকল্যাণকামী, যেখানে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা অলরেডি আমাদের অসীম ভট্টাচার্য মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ ভবন বরাদ্দ 30 কোটি টাকা। সিএম সাত প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প বরাদ্দ 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেখানে বরাদ্দ রয়েছে 120 কোটি টাকা। মোট 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে প্রস্তুত করার লক্ষ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র, মানে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, সেই একটা সংস্থা স্থাপন করা হবে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। সরকারের কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটকে একটি নতুন ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থা রাখা হয়েছে।
মানে আমরা এখন যেরকম আমরা হিউম্যান ফিজিওলজি বা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দেখতে পাই, তেমনি ভাবে ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স এটা একটা ডিপার্টমেন্টেরও মানে আমাদের যোজনা হতে চলেছে। সংযোজন মূলধনী ব্যয় মানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জোর দিয়েছে, এই বাজেটে ৫,৩৫০ কোটির বেশি টাকা মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ হয়েছে। রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে ১,৪৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে। ৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের খাতে। এগুলো উল্লেখযোগ্য বিষয়। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের আনুমানিক প্রবৃদ্ধির হার প্রায় ৮%। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, এতে ১,৪৩৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এগুলো বাজেটের ফিচার। আগরতলায় ১০০ কোটি টাকার ব্যয়ে একটি ইউনিটি মল গড়ে তোলা হবে। তারপর আরেকটা বিষয় হলো সার্বজনীন স্বাস্থ্য বীমা CNJAY 2023 যোজনায় অবশিষ্ট 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মানে এতদিন আমরা দেখতাম যে শুধু বিপিএল ভুক্ত পরিবার, যাদের বিপিএল কার্ড আছে তারাই আয়ুষ্মান ভারতের আওতায় ছিল, যেটা আমাদের অসীম ভট্টাচার্য বাবু আপনাদের প্রথমেই হাইলাইট করে বলেছেন যে এখানে যেটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে 4,75,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে মানে স্কিল ডেভেলপমেন্ট 50 কোটি টাকা ধরা আছে। মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 120 কোটি টাকা। আমরা যদি বাজেট ব্রেকিং দেখি, শিক্ষা, সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে 4,939 কোটি টাকা, সড়কের ক্ষেত্রে 1,360 কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে 1,756 কোটি টাকা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1,436 কোটি টাকা ব্যয় বরাদ্দ আছে। এখানে লক্ষণীয় বিষয় শিক্ষা, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি বাজেট অ্যালোকেটেড। আমরা জানি মহিলা বাল বিকাশ মানে মহিলা শিশু শিক্ষা বা স্বাস্থ্য, বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু প্রাইমারি হেলথ, এই সবগুলো বিষয় কিন্তু এই সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে আসে। আমরা যে বেনিফিশিয়াল স্কিমগুলো পেয়ে থাকি এগুলো সমাজ কল্যাণ দপ্তরের কর্তৃকে পরিচালিত হয়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ ভূমিকা পালন করছে। এখানে 50 শয্যা বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা বিগত অর্থবর্ষে আমাদের সরকারকে 11,892 জনকে 5,000 টাকা করে দিয়ে স্মার্টফোন কেনার জন্য, এই অর্থবর্ষে 12,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সেটা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের IAS, IPS এবং IFS ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি উন্মুক্ত ওয়াইফাই পরিষেবা এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন জেলা শাসক ও কার্যালয় ভবন নির্মাণ, এটা উদয়পুর ধর্মনগর নতুন জেলা শাসক কার্যালয় ভবন নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 67 কোটি 20 লক্ষ টাকা। আমরা ইউনিটি মল, এটার কথা আগে উল্লেখ করেছি। ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটা আমরা এতদিন বলিউড টলিউড জানতাম, এখন ত্রিপুরাতে নিজস্ব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 5টি নতুন পাঠ্যক্রম চালু করা হবে, যাতে সর্বমোট পাঠ্যক্রমের সংখ্যা দাঁড়াবে 6টি। এইভাবে নানাবিধ ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই যে বাজেট অ্যালোকেশন, এই যে বাজেট এবার পেশ করা হয়েছে, সেটা জনকল্যাণকামী। আপনাদেরকে একটা
বলে রাখা বিষয় যে আমরা যে জায়গায় এখন আছি, যে ওয়েস্ট ত্রিপুরা আরবান ডিস্ট্রিক্টে, বেসিক্যালি ত্রিপুরার আপনি যদি দেখেন যে মানে ক্যাপিটাল অফ ত্রিপুরা যেরকম আগরতলা, সেখানে এই জায়গাতে রেফারেল হসপিটাল, 28টা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে বিশেষ বিশেষ যা কিছু আছে ভালো শ্রেষ্ঠ সবকিছুই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক। কিন্তু এইবারের যে এই বাজেট, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, মানে সারা ত্রিপুরার, মানে ত্রিপুরার যেটা অন্তিম ব্যক্তি পর্যন্ত, অন্তিম ডিস্ট্রিক্ট, সবচাইতে যেটা আমরা জানি ত্রিপুরার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, এই জায়গাগুলিতেও কিন্তু সার্বিক উন্নয়ন হবে। সেটাই হচ্ছে এই যে মানে গুড গভর্নেন্সের একটা লক্ষ্য। মানে এই যে জনকল্যাণকারী বিষয়টাকে মাথায় রেখে এবারের এই বাজেট, এবং আমরা আশা করি যে এই বাজেট ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ব্যবস্থাপনায় আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে স্পোকস পার্সন অস্মিতা পাল মহোদয়া, উপস্থিত আছেন সদর শহর জেলা স্পোকস পার্সন তথা মেয়রিং কাউন্সিল শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন সদর শহর জেলার স্পোকস পার্সন কর্পোরেটর বালক রায় মহোদয়। আজকে এই প্রেস মিটে মূল বিষয়বস্তু হচ্ছে 2023 এবং 2024 সালে আমাদের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে, এই জনমুখী বাজেট রাজ্যের আর্থসামাজিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যেটা প্রভাব বিস্তার করবে, এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ ক্রমে আমাদের প্রত্যেকটা জেলায় এই সময়ে যে প্রেস মিট হচ্ছে, বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের অসুবিধাদি বলবেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের একটা সরকার ছিল, কিন্তু রাজ্যের মানুষের কল্যাণার্থে, রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিধানসভার মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, রাজ্যের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এই সরকার কাজ করছে, সেই বাজেটের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়। 2023 এবং 24 সালে মোট বাজেট এই অর্থ বছরে 27,654.40 কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে। বাজেটের সকল দিকে, শিক্ষা ক্ষেত্রে বলুন, বুনিয়াদী শিক্ষা থেকে বিদ্যালয়, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ, সমস্ত জগতে মানুষদেরকে অর্থনৈতিক বুনিয়াদভাবে যাতে শক্তিশালী করা যায়, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সদর্থক ভূমিকা এবং ক্যাবিনেট, যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় নতুন করে 13টি প্রকল্প চালু করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা ক্ষেত্রে প্রায় 4,939.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে 1,360 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমন আরো অসংখ্য
এই বাজেটের মধ্যে উল্লেখিত আছে যে বিষয়গুলি আমরা সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্য 2018 সাল থেকে যেভাবে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মারফত জানাতে চাই যে এই ধন্যবাদ স্বরূপ আমরা বিকেল 5 ঘটিকায় আমাদের এই কৃষ্ণনগর কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর জেলার পক্ষ থেকে একটা ধন্যবাদ র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমাদের প্রদেশ স্তরের প্রদেশ সভাপতির নির্দেশক্রমে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ডিস্ট্রিক্টে একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তো এই বাজেট নিয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের এখানে উপস্থিত স্পোকসপারসন শ্রদ্ধা অস্মিতা পাল মহোদয়। রাজ্যের মানুষ যে দৃশ্য দেখতে পেল তাতে আমার বিশ্বাস রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ এই দৃশ্য দেখতে ত্রিপুরার মানুষ কখনো অভ্যস্ত ছিল না, কিন্তু যেটা যা হয় লড়াই হবে, মতভেদ হবে, ডিবেট হবে, বিচারের সঙ্গে বিচারের লড়াই হবে, বিচারধারার লড়াই হবে, রাজ্যের মানুষের অগ্রাধিকার নিয়ে কথা হবে, লড়াই হবে। সেই জায়গা হচ্ছে বিধানসভা। এবারকার বিধানসভা জনপ্রতিনিধিদের দ্বারা নৃত্য পরিবেশনও দেখতে হবে, উচ্ছৃঙ্খল যে উচ্ছৃঙ্খল পার্টি যাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, রাজ্যের মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই। আমরাও চাই আমাদের হেলদি বিরোধী দল থাকুক, গঠনমূলক সমালোচনা, কিন্তু যারা সবসময় চায় নিজেদের রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য, এই রাজ্যের মানুষ এই বাজেট অধিবেশনের প্রথম দিন যে দৃশ্য দেখলো, এই রাজ্যের মানুষ সেটা আশা করেনি। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে তাদের এই যে ন্যাক্কারজনক মানসিকতা, এই ন্যাক্কারজনক হাতিয়ারকে কেন্দ্র করে বিধানসভাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, এটা রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না। রাজ্যের গরিমা, রাজ্যের বিধানসভার অহংকার, রাজ্যের মানুষের সম্মান তারা জনপ্রতিনিধি হয়ে ক্ষুণ্ণ করেছে। এবং আমি বলতে চাই, ওদের যদি বিন্দুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে আক্ষেপ থাকে, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তা ক্ষমা চাওয়া উচিত। কারণ মানুষ তাদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে মানুষের জন্য কথা বলার জন্য, বিধানসভার গরিমাকে নষ্ট করার জন্য। আমরা তার জন্য সদর জেলার পক্ষ থেকে ধিক্কার জানাই এবং আশা করব আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পেরে এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্টের কথা বলবেন, রাজ্যের উন্নয়নের কথা বলবেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবেন এবং দল বিভিন্ন হতে পারে, প্রত্যেকের মধ্যে সৎ ভাব থেকে রাজনীতিটাকে রাজনীতির মতো করে মানুষের জন্য রাজনীতি করে আমরা ত্রিপুরা রাজ্যকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং ভারতবর্ষের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা,
সেটা আমরা তৈরি করব। বলুন আর বিধায়করা বলুন, প্রত্যেকেই কিন্তু পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের আন্ডারে তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের হয়ে কথা বলে এবং যে কোনো ডিপার্টমেন্টে যদি কোনো রকমের কোনো আইনি জটিলতা দেখা যায় ওখানে ডিসিপ্লিনারি প্রসিডিং বলে একটা কমিটি গঠন করে তাদের বিচার হয়। তো বিধানসভায় যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে ওইখানে নিশ্চয়ই একটা সংশ্লিষ্ট টিম থাকবে, তদন্ত কমিটি হবে এবং উইল প্রসেস। হ্যাঁ, আমরা ওই ঘটনাটা যেটা অস্বাভাবিক, যেটা প্রকৃতির বিরুদ্ধে হয়, সেটা সবটাই আনন্যাচারাল থিং এবং এই জিনিসটা যদি আইনের আওতায় আসে, শাস্তিযোগ্য এটার প্রবিধান থাকে, তবে সেটা কিন্তু উইথ প্রসিডিউর মেনটেন করে আসবে। আমরা এখানে বসে এটা মিডিয়া ট্রায়ালও বলতে পারি না বা প্রেস ব্রিফিংও বলতে পারি না, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, আপনাকে বলতে দ্বিধা নেই, উনি 4 বারের বিধায়ক, উনি মরাল কোড অফ কন্ডাক্টটা অনেক ভালো জানে। কোনো খারাপ বিষয়ে কিন্তু প্রোটেস্ট করারও একটা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দিন বাজেট যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এরকম অধিবেশনকে বন্ডল করে দেওয়ার মতো একটা এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। এর আগে আপনি যে বিষয়টা বলেছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে এই উত্তাল হয়েছে, সেটা কিন্তু উইথ প্রসিডিং মানে উইথ ফলোইং দ্য প্রপার প্রসেস আসতে হবে। সেটা কিন্তু এইভাবে প্রোটেস্ট করলে এটার সমাধান কোনোদিনই সম্ভব না। আর আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা সময়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা থাকবে সেই মানে ধারণা মতবাদ অনুযায়ী এটা বিচার হবে, সেটা আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। এটা আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে কিচ্ছু হবে না, এটা পার্টির সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে এটা চলতে হবে। এই সংশ্লিষ্ট এই বিষয়টাতে আমাদের কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। রাজ্যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে
মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে, সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণ অবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস। পণের জন্য হত্যা করা, খুন, এই সমস্ত ঘটনা মিলে প্রতি মাসে 29টি করে নারী ঘটিত অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ত্রিপুরার বুকে। আমার বক্তব্য নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য আমি এখানে আপনাদের সব উপস্থাপনা করছি। সারা ত্রিপুরায় আজকে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন। নেশা মুक्त ত্রিপুরা বানাएंगे, এই তো স্লোগান ছিল 2018 আগে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত, নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের ছাত্র যুব সমাজ। একটা গভীর ষড়যন্ত্র রচিত হচ্ছে রাজ্যে, চাকরির দাবি যেন না করতে পারে, মানুষকে নেশাচ্ছন্ন করে রাখো, ইয়াবা, ট্যাবলেট, চরস, আরো অনেক কি নাম নিষিদ্ধ ঘোষিত যেগুলো নেশাযুক্ত সাবস্টেন্স, সেগুলো আজকে অলিতে গলিতে ছেয়ে গেছে। কোথায় সরকারের
সে দেওয়া প্রতিশ্রুতি নেশামুক্ত ত্রিপুরা বানাएंगे। উল্টো কি ছবি দেখছি আমরা? খবরের কাগজে দেখছি নেশা সামগ্রী আটকাতে গিয়ে ওই বক্সনগরে একজন জনজাতি সাব ইন্সপেক্টর তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। খবরের কাগজে কি দেখি? কমলপুরে বিজেপি প্রথম সারির একজন নেতা তাকে ধরা হয়েছে ড্রাগ সহ, নিষিদ্ধ ঘোষিত ড্রাগ সহ, ছেড়ে দেওয়া হয়েছে পরক্ষণে। সোনামুড়া মহকুমায় একজন কুখ্যাত ড্রাগ পেডলার রয়েছে, বিজেপির কার্যকর্তা। এই রাজ্যের একজন নেত্রীর ভাই বাংলাদেশ সরকার ভারতীয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে অমুক ভৌমিক সে মায়ানমার থেকে যে নেশার সামগ্রী ঢুকছে ত্রিপুরা বুক দিয়ে করিডোর হিসেবে, সে এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের ছাত্র যুব সমাজদের নেশার মধ্যে ফেলে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। কোথায় ব্যবস্থা? কারণ বিজেপির কার্যকর্তা। লজ্জা নেই এদের? কি ধরনের পার্টি? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বই যেমন একজন বিদ্বানকে আকর্ষিত করে, ঠিক বিজেপি পার্টিটা সমস্ত চোর, বদমাশ, ধান্দাল, বাটপার, ঠকবাজ, ড্রাগ এডিক্ট, ড্রাগ পেডলার এদেরকে আকর্ষিত করছে। এরাই হচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দলের এসেট। জায়গা কিনবেন, টাকা দিতে হবে। জায়গা বিক্রি করবেন, টাকা দিতে হবে। কাজ করবেন, সরকারি সংস্থান রয়েছে ত্রিপুরার বুকে, শিলচর রয়েছে, শিলচরে একটা চতুষ্পদ প্রাণী, ওই জায়গায় গিয়ে সে করতাম, সে আমাকে করতে দিল। একটু বলাতে বলে ঠান ঘরে কে কলা কিনা মতো ঘটনা, একটু বলাতে বলে এই আমাদের কুকুর বলেছে, আমাদের কাউকে বলাবো না কিছু। আমি একটা গল্প শুরু করলাম, এক দেরি যেতে হই হোটেল, গল্পটা শেষ করে দেয়নি আমাকে। এই যে পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, অন্যায় প্রতিবাদ হবে, কেউ করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে। বাইরে কেউ করে শাসানো হবে, ভয় দেখানো হবে, মারধর করা হবে, অগ্নিসংযোগ হবে, কলপাট লুটপাট হবে, প্রত্যেকের নামে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে, বিষয় করতে দেওয়া হবে। এই তো হচ্ছে বর্তমানে এই অত্যাচার একটা শেষ হয়েছে। এই রাজ্যে মানুষ দেখছে, এই রাজ্যের মানুষ প্রত্যেকটি ঘটনার সাক্ষী। দিন ভালো যায়, সারা দেশ জুড়ে ত্রিপুরার বুকে এটা নয়, সারা দেশের মধ্যে একটা ত্রাহিতা স্বৈরাচারী মনোভাবে, প্রত্যেকটি মনোভাবে তাদের শাসিত হচ্ছে। ব্লাড ব্যাংক থেকে 500 88,000 কোটি টাকার নোট হয়ে যাবে ট্রানজিশন মধ্যে। কেউ কথা বলতে পারবে না। 20,000 কোটি টাকা জেল কোম্পানিগুলো নেই, ঠিকা নেই, কোন এমপ্লয়ি নেই, যে কোম্পানিগুলো
স্টেট ব্যাংকের টাকা, আমাদের এলআইসি এই আনি সাহেবকে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধীকে তার সদস্য ক্ষত হয়েছে। এই তো সারা দেশ জুড়ে অর্থনৈতিক চূড়া হয়ে পড়েছে। টাকার ভিউ আজকে ইন্ডিয়ান ভ্যালু কোন জায়গায় 83 টাকায়, $1 রুপিস ইন্ডিয়ান কারেন্সি। আগে বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কারেন্সির মধ্যে ফারাক থাকতো, এখন প্রায় সমান এসে থেকেছে। অর্থনৈতিক দিক থেকে বিপর্যয় আমরা। দেশ কিভাবে দেশের সমস্ত এডগুলো বিক্রি যাচ্ছে, রেল বিক্রি, এয়ারপোর্টের বিক্রি, বিভিন্ন প্রফিট টেকিং পিএসইউ সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি যাচ্ছে। সে বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষ অবস্থা শ্রীলঙ্কা তো হতে বেশি লাগবে না। ভারত অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মধ্যে বেশি দিন লাগবে, যা বর্তমানে চলছে দেশ জুড়ে। আনএমপ্লয়েড, আমরা বিধানসভা যে মাত্র নোট দিলাম যে জিআরবি রেজাল্ট কবে প্রকাশ হবে, এসটিডির কথা উত্তোলন নোটিশ দিলাম, বাজার হওয়া যায় না। মুদ্রার কালোবাজারে রাজ্য ত্রিপুরা, কাঁচা লঙ্কার দাম কত, আদার দাম কত, তরিতরের দাম কত, কে কাজ রাখে, কালোবাজার মজুদারদের স্বরাজ্য ত্রিপুরা, এই ব্যাপারে যে নোটিশ দিলাম, যে না এই সময় আলোচনা হতে বিপদ পড়বো, তাকে বহিষ্কার করো, বহিষ্কার করো। এই ত্রিপাশী যারা আমার কথা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্র বন্ধুরা, দাদারা, এসটি নামক ডপসিং ট্যাক্সে পাগল হয়ে পড়ে মানুষ। বারংবার সংশোধনী। গোপাল বাবু আছে এখানে নাকি? গোপাল বাবু এই জিএসটি বিল নিয়ে তর্ক বিতর্ক করেছেন বিধানসভা, আমার কাছে খবর আছে। কিন্তু গায়ের জন সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র শরীর জড়ে এরা সত্য কিছু অবজ্ঞ হচ্ছে, যদি তত্ত্বর তাদের কাছে কোন মানে জোর বেশি সংখ্যাগরিষ্ঠদের সমস্ত পাশ করে চলায় জিনিসগুলো, এই জায়গা থেকে আসতে হবে। আমি ধন্যবাদ দেবো প্রতিবাদে এই যে উত্তরোত্তর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে মহিলা কংগ্রেস তাদের নাগরিকদের প্রতি যে দায়িত্ব, রাজ্যের মহিলাদের প্রতি তাদের নারীর দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আইন শৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে আরো প্রশাসনের ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণঅবস্থানের ডাক
ওরিয়েন্ট চমনির আজকে অবস্থান কর্মসূচি চলছে। এই গণ অবস্থানের মধ্য থেকে আজকে আজ উঠছে যে নারীরা নির্যাতিত হয়ে আরক্ষা প্রশাসনের মুখোমুখি হলে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তক্ষুর ভয়ে মামলাতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রকৃত আসামিকে তারা গ্রেপ্তার করে না, ভেবেছে বিরোধী দলের মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায় ও বিচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আদিক থেকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী তারা শাসক দল তাদের ব্যবসা করে চলেছে। দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডোর তৈরি হয়ে এমনকি শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রীদের শুরু করে অনেক বড় যারা এই রাজ্যের মাদক বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যে এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা তাদের জনরাই এই রাজ্য বিস্তৃতি ঘটিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের জমিতে দিয়ে পদক্ষেপ করুন, শুধুমাত্র কাগজপত্রে আর মুখে কথাতেই নয়। আমরা চাই যে এটার সত্যিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইন প্রণয়ন করা এবং সদলীয় যে কোনো কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ কংগ্রেস আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের ব্যাপকতা আরো দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বান সমস্ত গণসংগঠন কংগ্রেস সংগঠনকে আমরা রাজ্যে এটা উঠিয়ে দেব। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবচাইতে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পংক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকলাপ যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে আরও দিন 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারা মোটরাইজড ট্রাইসাইকেল পান। 50% দিব্যাঙ্গতা রয়েছে ভাই বোন যারা আছেন এবং তাদের আপনার ভেরিফিকেশনও হয়, এটা চালাতেন পান কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয় আরও 100 লাখ, আমরা আরও 100 হোক সাইকেল মোটরসাইকেল আমরা দিতে পারি। সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যদি আপনি দিতে থাকেন 80% দিব্যাঙ্গ রয়েছে সেগুলি আপনারা
যোগাযোগ করবেন ডিএমএদের সাথে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি সিনিয়রের সঙ্গে যোগাযোগ করবেন। এই কাজগুলি আমরা করতে পারবো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे। मंत्री बनने के लिए मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता। आईपीएफटी ने जो गलती की वो गलती मैं नहीं करनी, और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सुदीप सिंह बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया। সরকারি যারা কর্মচারীরা রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না। हम आपके एमडीसी और एमएलए को खरीदने की कोशिश करेंगे। त्रिपुरा सिंह के खिलाफ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। প্রতিনিয়তই আমরা দেখতে পাই রাজনীতিতে বিশেষ কিছু বিষয় নিয়ে জ্বলন্ত থাকে এবং রাজনীতি একেবারে উত্তপ্ত অবস্থায় থাকে। আজকের দিনে এডিসি এলাকাকে নিয়ে বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা খোলাসা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন তিপ্রাসা জনগণদের কাছে জনপ্রিয় বুবাগরা, তার পাশাপাশি তিপ্রা মথা অর্থাৎ রাজ্যের একটি জনপ্রিয় দল তিপ্রা মথার যিনি চেয়ারম্যান রয়েছেন, যিনি সুপ্রিমো রয়েছেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিপ্রা মথা দলের যে দাবিকে নিয়ে দলটিকে শুরু করা আপনাদের, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই দাবি আজকের দিনে কতটুকু এগিয়েছে? কেননা আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পেয়েছি এই বিষয়টাকে নিয়ে ইন্টারলকিউটার একটা শব্দ উঠে এসেছিল। তার পাশাপাশি যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, ওনার সাথে আপনি অনেকবার কথোপকথন হয়েছে। তার পাশাপাশি অমিত শাহ আপনাকে আশ্বাসও করেছিলেন বা আশ্বস্ত করেছিলেন। তারপর আজকের দিনে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কি স্ট্যাটাস রয়েছে? पूजा, ये जो आपने सवाल मुझसे पूछा है ये आप होम मिनिस्टर से पूछ लीजिए, क्योंकि अब मैं होम मिनिस्टर ने जो मुझे कहा या जो मेरे पार्टी प्रेसिडेंट विजय कुमार रंखोल, एमएलएज, लीडर ऑफ द ऑपोजिशन अनिमेश देबबर्मा, ईएम्स, सीएम को बताया है, वो बात अब हम लोग पब्लिक को नहीं बोलेंगे। हम लोग एक बात समझ चुके हैं कि जब तक हम गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर प्रेशर नहीं रखेंगे हमारे डिमांड के लिए, ये लोग अपना ही टाइम लेंगे। तो हमारा जॉब है कि हम अपने कम्युनिटी के बारे में बात करें, हमारा कोर डिमांड के बारे में बात करें और आंदोलन स्टार्ट करें, क्योंकि जब तक हम प्रेशर में नहीं रखेंगे इनको
कोई सीरियसली जल्दी काम नहीं करेगा। और ये बात एकदम क्लियर हो चुका है, इंटरलॉक्यूटर हो, क्योंकि नोटिफिकेशन भी निकला था, तब उसके बाद फ़ोन आया कि मणिपुर में प्रॉब्लम है, जो भी है। अब लास्ट टाइम भी 1 तारीख को मीटिंग हुई, उनको जो बोलना था उन्होंने मेरे सब लीडर्स को बताया, लेकिन हमें लगता है कि अगर हम ग्राउंड में एजिटेशन या मूवमेंट नहीं करें तो वो प्रेशर और दबाव नहीं रहेगा गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर, और जब तक गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर दबाव नहीं रहता वो कुछ करता नहीं। স্যার, বর্তমানে আমরা যদি দেখি যে এডিসি এলাকায় জনপ্রিয় দল রয়েছে তিপ্রামথা, রাজ্যের মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছে তিপ্রামথা, এবং তিপ্রামথার যিনি বিরোধী দলনেতা রয়েছেন অনিমেষ দেববর্মা। বর্তমানে রাজ্যে ত্রয়োদশ ত্রিপুরার যে বিধানসভা অধিবেশন আমরা দেখতে পাচ্ছি, অধিবেশন বসে, এবং সেই অধিবেশনে আমরা দেখতে পাই গতকাল বিশেষভাবে সেখানে যাদবলাল যিনি বিধায়ক রয়েছেন উনার একটি বিষয়কে নিয়ে অনেকটাই উত্তপ্ত ছিল বিধানসভা মহল, এবং সেখানে বিরোধী যে পক্ষ ছিল তারাও বিরোধিতা করেন, এবং তার পাশাপাশি কিন্তু বাজেটও সেখানে পেশ হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে 27,654 কোটি টাকার বাজেট পেশ হয়, এবং তার মধ্যে 611.3 কোটি টাকার ঘাটতি সেখানে দেখা গেছে। আমরা যাদবলাল নাথের বিষয়টিতে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখি, কিন্তু বাজেট যে পেশ করা হয় তার বিষয়ে আমরা বিরোধিতা করতে দেখিনি, বা আমরা যদি বলি যে সেই বিষয়টাকে নিয়ে বা বাজেটের বিষয়ে বিরোধিতা করতে দেখা যায়নি বিরোধী পক্ষকে, কি কারণে? তবে কি সরকার পক্ষের যে বাজেট পেশ করা তাকে আপনারা সমর্থন করেছেন? वी हैव नॉट सपोर्टेड द बजट। मंडे को फिर से जब असेंबली शुरू होगा आप हमारा पोजीशन देख लेंगे। हम लोग गवर्नमेंट के पक्ष में नहीं हैं। आपने 27,000 करोड़ का बजट देखा, आप जानते हैं कि एडीसी को कितना पैसा मिला है? 672, लेस देन 2%। एडीसी 68% ऑफ त्रिपुरा है, 35% ऑफ द पॉपुलेशन एडीसी के अंदर रहता है, हमें 2% बजट मिला गया। क्यों? सैलरी में 90% पैसा चला जाएगा। 30+ डिपार्टमेंट्स हैं हमारे पास, उसमें हम 40-50 करोड़ में क्या काम करेंगे? तो गवर्नमेंट ने जो खुद भी वादा किया था इलेक्शन के टाइम, खुद के मैनिफेस्टो में, वो भी उन्होंने पूरा नहीं किया। तो हाउ कैन वी एग्री विद द बजट? ये जो बजट प्रेजेंट किया गया है ये आप मंडे में देखेंगे कि हम इनका पूरा कागज़ को देखकर, स्टडी कर कर, डाइसेक्ट कर कर एज कंबाइंड ऑपोजिशन ये गवर्नमेंट को हम एक्सपोज करेंगे कि उनका बजट एक्चुअली कुछ नहीं है। বিরোধী দল হিসাবে আপনারা সোমবারে তিপ্রাসা জনগণদের জন্য কি ডিমান্ড রাখতে চলেছেন অধিবেশনে? वो आप मेरे लीडर ऑफ द ऑपोजिशन से पूछ लीजिए। हमारा पॉइंट वेरी क्लियर है, असेंबली में लीडर ऑफ द ऑपोजिशन फाइट करेगा, ग्राउंड में मैं फाइट करूंगा, हमारा पार्टी फाइट करेगा। और हमारा पार्टी जो बना है वो एक मूवमेंट से बना है, ये मूवमेंट है ग्रेटर त्रिपुरा लैंड। आईपीएफटी भी जो बना वो एक मूवमेंट से बना फॉर त्रिपुरा लैंड। आज आप देखेंगे कि आईपीएफटी ने जो गलती किया वो गलती मैं नहीं करने वाला। बिना अपनी कम्युनिटी को कुछ कॉन्स्टिट्यूशनल राइट्स देकर, ग्रेटर त्रिपुरा लैंड का राइट देकर अगर हम सरकार में बैठ गए तो हमारे लोग का दिल टूट जाएगा और हमें कोई विश्वास नहीं करेगा। जो गलती एनसी देवबर्मा ने किया वो गलती मैं नहीं कर सकता। विदाउट गेटिंग इन राइटिंग आई विल नॉट सिट इन द गवर्नमेंट विथ बीजेपी। চলতি বছরের যে অধিবেশন তার প্রথম দিনই আমরা দেখতে পাই যে বিধায়করা ওয়াকআউট করে নেয় এবং 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তার মধ্যে আমরা তিপ্রামথার নেতৃত্বদের অনেকটাই কালকে বিরোধিতা করতে দেখেছি একটি বিষয়কে নিয়ে, এবং সেখানে বিশ্বকেতু দেববর্মা বা আমরা যদি বলি নন্দিতা রিয়াং এবং রঞ্জিত দেববর্মা তাদের আমরা বিশেষ পদক্ষেপ দেখতে পাই এবং তাদেরকে সেই কারণে সাসপেন্ড করে দেওয়া হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सस्पेंड तो मिस्टर नाथ का भी होना चाहिए था, जो अपने मोबाइल फ़ोन में ऑब्सीन कंटेंट देख रहा था। आई डोंट वांट टू से इट, आप यू आर अ लेडी योरसेल्फ, आई डोंट वांट टू से समथिंग व्हिच इज़ एम्बैरेसिंग। सस्पेंड तो उनका भी होना चाहिए था ना। हमने तो चिल्लाया, हमने तो शायद टेबल के ऊपर खड़ा होकर उन्होंने कुछ चिल्लाया। ठीक है, अगर आपको वो ख़राब लगा तो जो बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फ़ोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया, उससे असेंबली का नाम छोटा नहीं हुआ। तो
जो कांच के घर में रहते हैं वो दूसरे के घर में पत्थर मत फेंके, क्योंकि उनको भी स्वीकार करना चाहिए। अच्छा, वो एमएलए क्यों नहीं आया कल असेंबली में? क्या वो बीमार है? शर्म से नहीं आ सकता क्योंकि गिल्टी है। स्पीकर ने अभी तक डिसीजन क्यों नहीं लिया? अगर आप रूलिंग गवर्नमेंट से हैं तो आपको छूट मिलेगा, और अगर आप ऑपोजिशन से हैं तो आपको सस्पेंड किया जाएगा। तो पब्लिक भी देख रही है ना कि कौन न्यूट्रल है, कौन फेयर है और कौन अनफेयर है। और ये लोग सब पूरे ज़िंदगी पावर में नहीं रहने वाले। पावर सबका आता है, जाता भी है। जब जाएंगे तब इनको मालूम पड़ेगा कि जब इनके पास अच्छा, देखिए सीएम इज़ ए जेंटलमैन, सब लोग बोलते हैं कि सीएम जेंटलमैन है, तो सीएम को भी तो लगता होगा कि मेरा ही एमएलए ये कर रहा है असेंबली में, उनको सस्पेंड क्यों नहीं किया गया? कि उनके ऊपर प्रेशर है कि नहीं ना करे? ये सब सवाल है। बीजेपी के अंदर भी बहुत प्रॉब्लम्स है, लेकिन वो उनका अंदर पार्टी का प्रॉब्लम है, इसके लिए मैं ज़्यादा बोलना नहीं चाहता हूँ, लेकिन उनके अंदर भी बहुत प्रॉब्लम्स है। কাল বিধানসভায় অধিবেশনে আমরা দেখতে পাই একটি নতুন বিষয়, সেখানে বিরোধী দল থেকে একজন নেতৃত্ব, কংগ্রেস দলের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আমরা দেখতে পাই বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? मैंने सुदीप से कल रात बात किया। सुदीप का एक स्टाइल है, उसने गंगा जल से किया, वो सुदीप का पॉलिटिकल स्टांस है। लेकिन सुदीप इज़ सुदीप हैज़ बिन seasoned MLA, legislator, and मेरे संग भी काम किया है सुदीप ने। हम लोग कांग्रेस में एक साथ थे, तो वो उनका स्टाइल है। लेकिन जो उसका मैसेज था वो गलत नहीं था कि जो लास्ट असेंबली सेशन में हुआ है कि एमएलए ने ऐसा कांड किया, कॉट ऑन कैमरा, तो उसके अगेंस्ट तो एक्शन लिया जाना चाहिए था। अगर नहीं लेंगे तो मतलब कि घर का नेम, असेंबली का गरिमा गिर गया है। तो सुदीप ने जो किया उसने किया, मैं उसके खिलाफ नहीं हूँ। सुदीप ने जो किया उसने किया। আমরা যদি বলি অতি অল্প সময়ে এডিসি এলাকায় পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় দল তিপ্রামথা এবং ক্ষমতায় তিপ্রামথা, সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না, এবং এই বিষয়ে আপনাকে আমরা দেখতে পাই। आप मंडे में देखेंगे पूजा, यही बात उठाया जाएगा। आप डेवलपमेंट के लिए फंड्स रोक सकते हैं, चलिए आपने डेवलपमेंट के लिए कुछ फंड नहीं किया, आपने फ्यूचर स्कीम्स के लिए फंड होल्ड कर दिया, आप सैलरी होल्ड करते हैं, तो आपका क्या मतलब है कि बिकॉज आपने तिप्रामथा को वोट किया, बिकॉज आपने हमारे पार्टी को वोट नहीं किया, आपको सज़ा दिया जाएगा, इसके लिए आपका फंड्स हम नहीं भेजेंगे क्योंकि आपको सज़ा मिलना चाहिए। आपने ये पाप कैसे किया कि आपने बीजेपी को वोट नहीं किया, तिप्रामथा को वोट किया? और ये जो एम्प्लॉयज़ हैं, इनके घर में फैमिली है, इनके बच्चे हैं, इनके माँ हैं, इनके परिवार है, इनका भी एक प्रेशर रहता है, प्रॉब्लम रहता है। आपने ये करके अपने ही त्रिपुरा के जनता को सज़ा दिया है। और ये मैंने देखा है बहुत पॉलिटिक्स में। आप पॉलिटिक्स में मुझे सज़ा दे दीजिए, मैं विपक्ष में हूँ, पॉलिटिशियन को के खिलाफ लड़िए, आम जनता को प्रॉब्लम में मत लाइए। आम जनता एक बार आपको वोट करता है, एक बार किसी और को कर सकता है, एक बार किसी और को कर सकता है, वो उनका अधिकार है। लेकिन आपका एक दायित्व बनता है कि एज अ गवर्नमेंट आप सबको बराबर मानकर चले। लेकिन यहाँ में ये नहीं हुआ। आप देखेंगे मंडे में ये बात हम उठाएंगे। और ये जो डिले इन रिलीज ऑफ फंड्स है, ये बेसिकली हमें आर्म ट्विस्ट करने का कोशिश किया जा रहा है कि आप आकर हमारे संग बैठ जाओ। आप बैठ जाएंगे तो सब चीज़ स्मूथ हो जाएगा, सब ठीक हो जाएगा। अगर आप नहीं आओगे तो हम आपका फंड्स रोक देंगे। आप अगर नहीं आओगे तो हम आपके एमडीसीज और एमएलएस को खरीदने की कोशिश करेंगे। लेकिन एक बात, সরি ফর ইন্টারাপ্ট ইউ, একটা বিষয় রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি বলেন যে এডিসির জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, এই বিষয়ে কি বলবেন? वेल, मुख्यमंत्री जी इज़ न्यू चीफ मिनिस्टर। जैसे मैंने पहले भी कहा, जेंटलमैन है, लेकिन उनके पास सब इन्फॉर्मेशन नहीं रहता। अगर उनको ये सफिशिएंट लगता है तो आप
जैसे मैंने कहा 68% ऑफ त्रिपुरा इज EDC, आपने 2% फंड्स दिया है। 35% पॉपुलेशन रहता है, आपने 2% फंड्स दिया है। इसका क्या मतलब है? और जो फंड्स दिया है 90% सैलरी में चला जाएगा, तो आप डेवलपमेंट कैसे करेंगे? आप नए लोगों को क्वालिटी टीचर्स को नौकरी कैसे देंगे? आप नर्सेज को नौकरी कैसे देंगे? आप पानी का समस्या कैसे हल करेंगे? आप शिक्षा का समस्या कैसे हल करेंगे? आप रोड कैसे बनाएंगे? बिजली का प्रॉब्लम है वो कैसे ठीक करेंगे? ड्रिंकिंग वाटर का प्रॉब्लम कैसे ठीक करेंगे? तो एम्प्लॉयमेंट एक्सचेंज बना के रखा है, और अब तो ये भी हो गया है कि एम्प्लॉयमेंट एक्सचेंज में भी टाइमली पैसा नहीं आता, जबकि सब गैस का जो टैक्सेस है वो हमारे EDC एरिया से निकलता है। सब पेट्रोलियम, ऑयल, गैस सबका, ONGC, गेल, ऑयल इंडिया सबका हमारे एरिया से निकलता है, तभी भी हमें टाइम में मिलता है वो पैसा? नहीं मिलता। क्यों? ये तो एक्सप्लॉयटेशन हो गया ना। ये तो आपने हमें पूरा अपने ही राज्य में हमें एक्सप्लॉइट करके हमको नीचे गरीब रखकर आप आगे बढ़ रहे हैं, और इसके बाद आप बोलते हैं सबका साथ सबका विकास। कैसे होगा ये? तो CM साहब इज़ अ ऑनरेबल मैन, ही इज़ अ जेंटलमैन। मैं उनके खिलाफ पर्सनली ना मैंने पिछले CM के खिलाफ कुछ बोला, मैं ना इनके खिलाफ कुछ बोलूँगा, लेकिन मुझे नहीं लगता है कि जिन्होंने भी इनको कहा है कि ये सफिशिएंट है, उन्होंने ठीक पिक्चर दिखाया है। इट इज़ एब्सोल्युटली इनसाफिशिएंट फंड्स। যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ককবরক ভাষা, রোমান লিপির দাবি আমরা দেখতে পাচ্ছি বহুদিন ধরে চলে আসছে। আপনি ময়দানে নেমে তার জন্য আন্দোলন করতেও আমরা দেখেছি। সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে রয়েছে ডক্টর অতুল দেব। नो प्रॉब्लम, आप नॉन RSS बैकग्राउंड से भी किसी को रखिए, कांग्रेस के बैकग्राउंड से भी किसी को रखिए, कम्युनिस्ट की लाइन से भी किसी को रखिए, जो इंग्लिश लैंग्वेज में रोमन स्क्रिप्ट में बात करें उसको भी रखिए, लेकिन आप तीनों को एक ही बैकग्राउंड से हैं, एक ही पार्टी से हैं, एक ही सिंपथाइज, और तब आप बोलेंगे कि ये कमेटी बनेगा, तो आपको मालूम है कि इनका फाइनल डिसीजन क्या होगा। जो मालिक बोलेगा वही करेंगे। लेकिन मैक्सिमम तिप्रासास want to write Kokborok in, or I would personally not use the word Kokborok, I would like to use the word Koktiprasa, because the Riang dialect is slightly different, the Jamatia dialect is slightly, there are variations. So Koktiprasa is a better word. Would like to write it in Roman script, लेकिन आप नहीं करना चाहते हैं, क्योंकि आप नहीं चाहते कि हम लोग इंग्लिश सीखें, आप नहीं चाहते कि हमारा बच्चा कल इंग्लिश सीखकर कंप्यूटर सीखे, अच्छे नौकरी में मिले। आप चाहते हैं कि हम लोग बस पूरी ज़िंदगी बकरी, सुअर, बैल पालकर जंगल में रहे, आदिवासी जैसा। आप नहीं चाहते कि आपका बच्चा और हमारा बच्चा एक संग एक ही स्कूल में जाए। इंडिया का कॉन्स्टिट्यूशन किस में लिखा है? इंडिया का कॉन्स्टिट्यूशन इंग्लिश में लिखा है, उसमें आपको आपत्ति नहीं है? तो हमारा जो भाषा है हमको डिसाइड करने दीजिए। CBSE में हमको रोमन स्क्रिप्ट में लिखना है, हमें आप ऑप्शन दीजिए। मैं नहीं बोल रहा हूँ कि आप बंगाली को हटा दीजिए या देवनागरी को मत रखिए, ऑप्शन रखिए ना, हमारे लोगों को चूज करने दीजिए। आप वो ऑप्शन भी नहीं देंगे। जब आप कहीं भी जाते हैं तो आपको चॉइस करने का एक राइट मिलता है ना, कि मैं ये देखूंगा या मैं ये लूंगा या मैं लूंगा। आप वो ऑप्शन भी नहीं देते। आप तो मालिक बन के रहे ना, आप तो भगवान बन के हमारे ऊपर बैठे हैं। तो ये कमेटी बनेगा, ये मेकअप कमेटी होगा, कमेटी 4-5 बार मिलेगा और अपने ही लोगों से बात होगा और बाद में रिपोर्ट दिया जाएगा। वो असेंबली में टेबल होगा, फिर से लोग अपोज करेंगे, फिर से कुछ नहीं होगा। कुछ नहीं होगा तो वेरी गुड, क्योंकि कुछ नहीं होगा मतलब कि तिपरासा लोग अभी भी स्क्रिप्ट में कोई फाइनलिटी नहीं आएगा और वो पीछे रहेंगे। ये लोग सोल्यूशन ही नहीं चाहते हैं। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे, आप ये बोलेंगे भी नहीं क्योंकि आपको वोट नहीं मिलेगा। तो आप कमेटी बनाइए, कमेटी डिले करते रहेगा, बाद में देगा, आप मानेंगे नहीं, फिर से वही चीज़ होगा। ये करते करते हम लोग थक जाएंगे, बूढ़े हो जाएंगे, थक जाएंगे, तब फिर से यही चलेगा। ये पूरा प्लानिंग है। लेकिन मैं आपको बोल रहा हूँ, एक दिन पाप लगेगा इन लोगों को, पाप लगेगा कि एक गरीब गांव के आदिवासी जनजाति को ऐसा रखा गया, पाप लगेगा इनको। স্যার
আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু বিষয় বর্তমানে উঠে আসে, সেখানে আমরা এমডিসি সদাগর গোলই বা আপনাদের একজন নেতৃত্ব রয়েছেন ডেভিড মুরা সিং, তাদেরকে দেখতে পাই যে তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন যে যারা এমএলএ রয়েছে তারা দলের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিষয়টি কি রয়েছে বা এর কতটুকু সত্যতা আছে? मुरा अपना घर का आदमी है, मुरा से मेरा बात होते ही रहता है। उनका कुछ भी ग्रीवियंस है मैं देख लूँगा, ये कोई इम्पोर्टेंट इशू नहीं है। और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई मेरा रिश्तेदार नहीं था, सौदागर को भी मैंने ही आइडेंटिफाई करके मैंने ही उसको चांस दिया, मैंने ही उसके लिए कैंपेन किया और मैंने ही उसको कैंपेन करके जिताया भी है ओमपी से। तो वो अपना ही लड़का है, हमारे सब लड़के लोग हैं। फैमिली में कभी कभी किसी का दिल टूटता है, किसी का दिल खुश होता है, लेकिन फैमिली में बैठकर सब ठीक हो जाएगा। और हाँ, मैंने आज अपने स्पीच में भी बोला कि हमारे एमडीसीज, ईएम्स और एमएलएस को काला चश्मा और आईफोन यूज़ करना कम करना चाहिए और ये मत भूलना चाहिए कि ये लोग राजा या ठाकुर के बेटे नहीं हैं, गांव से आए हैं, गरीब परिवार से आए हैं और इतना जल्दी अपने लोगों को भूलने से इमेज उनका भी ख़राब होता है, मेरा भी ख़राब होता है। और मैं अपने लोगों के सामने अपना इमेज और अपना क्रेडिबिलिटी नीचे होने नहीं दूंगा। तो मैंने उनको भी कह दिया है कि आप लाइन में आकर काम कीजिए। और रहा बात डेविड का, मैंने थोड़े दिन पहले ही बात किया, परसों ही बात किया, वो कुछ इशू नहीं। স্যার, ডেভিড মুরা সিং আরও একটা বিষয় বলেছিল, তিনি বলেছিলেন যে পাহাড়ে যারা তিপ্রাসারা রয়েছে তারা খেতে পাচ্ছে না, কিন্তু যারা ইএম डेविड मुरा सिंह के खिलाफ जब इलेक्शन ख़त्म हुआ उसके अगेंस्ट चार्जेस लगाया गया ड्रग्स का, फॉल्स चार्जेस, मैं उनके साथ खड़ा रहा, उसका पूरा लीगल फीस, उसके घर का जो प्रॉब्लम था मैंने हेल्प किया। वो कभी कभी उनको भी दिल छोटा होता, दुखता है, लेकिन डेविड भी जानता है और सौदागर भी जानता है कि आई लव देम और उनको मेरे संग कोई प्रॉब्लम नहीं है। लोकल लेवल में कहीं में डिस्प्यूट हो सकता है, वो भी मैं ठीक कर दूंगा, मेरे संग उनका किसी का प्रॉब्लम नहीं है। স্যার, তবে যে বিষয়টি বলছে যে যারা ইএম রয়েছে বা এমএলএরা রয়েছে, कहा ना लोकल लेवल में हो सकता है पूजा, क्या जितेंद्र चौधरी और मानिक बाबू के लोकल लेवल में प्रॉब्लम नहीं था? होता है। कांग्रेस में कम प्रॉब्लम है क्या? मैं तो कांग्रेस में था, लोकल लेवल में कितना प्रॉब्लम होता है। बीजेपी में क्या अभी प्रॉब्लम नहीं है? जब मानिक शाह को बनाया था तो एक मंथ कुर्सी निकाल के सब फेंकने लगा, ये लोकल लेवल में होता है। लेकिन जब तक इनको मेरे संग प्रॉब्लम नहीं है, मुझे भी इनके साथ कोई आपत्ति नहीं है, मैं इसको हैंडल कर दूंगा। যিনি এমডিসি রয়েছেন হংস কুমার ত্রিপুরা, আমরা দেখতে পাই উনার সাথে বা উনি এডিসির বিরোধী দলনেতা ছিলেন এক সময় এবং রেজিগনেশনের পর তিনি ত্রিপুরা মথায় যোগদান করেন। উনার আমরা বর্তমানে রাজনীতিতে কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না এবং এমনও বিষয় শোনা যাচ্ছে তিনি বিজেপিতে আবারও গিয়ে যোগদান করতে পারেন এবং এমনও কিছু বিষয় শোনা যাচ্ছে এমডিসি সদাগর কলইও নাকি বিজেপিতে যোগদান করতে পারেন। তাছাড়াও আরও 6 জন এমডিসির বিজেপিতে যোগদানের কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্যার, तो ठीक है, नो प्रॉब्लम। मैं सक्रिय नेतृत्व डेविड मुरा सिंह, मैं आपको बोल रहा हूँ, मुझे भी खबर मिला है कि बीजेपी डायरेक्टली कोई बीजेपी में नहीं लाएगा। वो जैसे 2001 से 2005 में पैसा देकर फंड करके एक नया पार्टी शुरू करेगा जो और भी जोर से तिप्रालैंड बोलेगा और मोथा को कमज़ोर करने, वो पुराना उनका खेल है, ऑपरेशन लोटस जो बोलते हैं। लेकिन यहाँ में डायरेक्टली बीजेपी में नहीं लाएगा क्योंकि पब्लिक नहीं चाहती बीजेपी कभी। मुझे नहीं लगता कि कोई जाएगा, आपने जिनका नाम लिया नहीं जाएगा। लेकिन नहीं, अब सुन लीजिए मेरा बात, और अगर जाना भी है तो जाने दीजिए ना। जब तक प्रद्योत विक्रम माणिक्य नहीं जाएगा, आप सबको ले जाइए, पब्लिक मेरे साथ है। और जब तक मैं अपना कमिटमेंट कि मैं बिना ग्रेटर तिप्रालैंड का कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर मैं गवर्नमेंट में नहीं बैठूंगा, मैं जब तक नहीं आऊँगा तब तक आप जितना को भी लेना चाहे, लोकसभा में तो उनको मेरे खिलाफ ही फाइट करना पड़ेगा ना। और मुझे नाराज़ करके और हमारे जनता को, कम्युनिटी को नाराज़ करके आप 5, 6, 10, 15, 20, 25 लीडर को लेने से क्या मिलेगा? आप सिर्फ लीडर्स को लेंगे लेकिन पब्लिक को नहीं ले रहे ना आप, तो कुछ फर्क नहीं पड़ता,
कुछ फर्क नहीं पड़ता। और बीजेपी में पहले से इतने उनके बड़े बड़े लीडर्स हैं जिनको स्पेस नहीं मिल रहा है, वो तिपरा मोथा के लीडर्स को लेके जाएंगे तो जो लीडर्स है वो हमारे पास आ जाएंगे, वो कोई फर्क नहीं पड़ता। मैं पॉलिटिक्स नहीं करना चाहता हूँ। मैं वही गलती जो IPFT ने किया था, NC देव वर्मा गवर्नमेंट में बैठ गए बिना कुछ अग्रीमेंट साइन करके, 5 साल तक मंत्री बन के रहे, मेवाड़ रहा, प्रेम कुमार रियांग रहा, लेकिन तिपरा साहब को कुछ नहीं मिला, इसके लिए IPFT खत्म हो गया। अगर वो लोग ऑपोजिशन में बैठते क्योंकि उनको कुछ नहीं मिला, तो मैं आज बोल रहा हूँ कि तिपरा मोथा कहीं नहीं होता, IPFT कहीं होता। लेकिन आज भी आप देखेंगे कि इनको मंत्रिमंडल में बैठना बहुत इंपॉर्टेंट है, अपने लोगों के लिए बात करना कम इंपॉर्टेंट है। तो अगर मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता, या मैं कांग्रेस ही नहीं छोड़ता, आराम से कुछ ना MP तो मिल जाता मुझे। लेकिन मुझे लगा कि हमें अपने कम्युनिटी को कुछ देना है। 70 साल से बहुत सफ़र है हम लोगों का, बहुत प्रॉब्लम्स है, उनको कुछ देना है, इसके लिए मैं आया हूँ। अगर पैसे ही कमाना होता तो इलेक्शन के टाइम ही अलायंस कर लेता बीजेपी के साथ। इलेक्शन में तो मुफ्त का तो कोई इलेक्शन फाइट नहीं करता, लेकिन मैंने नहीं किया क्योंकि मुझे लगता है कि मुझे अपने लोगों को जवाब देना पड़ेगा, और मैं जब तक अपने लोगों को कुछ नहीं दूं, मैं अपना क्रेडिबिलिटी खोना नहीं चाहता है, बस। तो ये फ़र्क नहीं पड़ता, आप जिनका भी नाम ले रहे हैं फ़र्क नहीं पड़ता, वो मुझसे बात भी कर रहे हैं। किसी का दिल दुखता है, किसी का दिल होता। होंशो का नाम लिया, होंशो बीजेपी में था, उससे पहले आप लोग जानते नहीं, मेरे संग कांग्रेस में था होंशो बीजेपी से मेरे पास आया है, इलेक्शन फाइट किया, नहीं जीता, शंभू चकमा के अगेंस्ट हारा, बहुत वायलेंट इलेक्शन हुआ। अब होंशो से भी मैंने बात किया, होंशो भी कहता है कि महाराज मैं थका हूं, लेकिन मैं फाइट करने के लिए तैयार हूं, मुझे थोड़ा दिन आराम करने दो। तो आराम करने दो, मैं तो हूं ना। और तिपरा सा लोग मुझे देखकर सामने आ रहे हैं। कोई भी MLA तिपरा मोथा से मंत्री नहीं बनेगा। ये अनिमेश के खिलाफ षड्यंत्र है, उसको नीचे दिखाने का, उसको कमजोर करने का षड्यंत्र है। अनिमेश ने खुद मुझे कहा कि आई विल नॉट टेक एनी पोस्ट टिल आई डोंट गेट समथिंग फॉर माई कम्युनिटी। ये बात एक व्यक्ति का नहीं है। तो मैं आ सकता हूं कल डिप्टी CM बन के, अनिमेश क्यों, मैं बन सकता हूं, लेकिन ये ऐसा नहीं चलता। हमको अपने लोगों को कुछ देना है। और डिप्टी CM बन के या MP बन के कैसे शक्ल दिखाओगे अपने लोगों को कि इतना बड़ा बात किया, आप आंदोलन किया, कितने लोगों ने सैक्रिफाइस किया, बलिदान किया, और बाद में अपने स्वार्थ के लिए हमने गवर्नमेंट में बैठ गए? नहीं हो सकता ये। স্যার, জনগণের মধ্যে একটা প্রশ্ন, আপনি একরকম বক্তব্য রাখছেন, আপনাদের দলে যারা নেতৃত্বরা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট দেখা যাচ্ছে, তো সেখানে প্রত্যেকের মধ্যে এমনটাই জেগে উঠছে যে হয়তোবা তিপরা মোথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে বা দলের মধ্যেই সমস্যা রয়েছে, সেই বিষয়টা একটু देखो। उतावलापन तो सबके पास रहता है। आज तक कोई आंचलिक पार्टी ने ना न्यूट्रल रहा नहीं, ना कांग्रेस CPM के साथ, ना BJP के साथ। तो न्यूट्रल रहने में भी बहुत लोगों को अनकंफर्टेबल लगता है। तो यही बात मैंने BJP को भी बोल दिया है कि अगर आप हमारा सोल्यूशन नहीं देना चाहते तो हमको भी ऑपोजिशन के संग बैठकर बात करना पड़ेगा, और जिस दिन वो बात होगा उस दिन पूरा क्लियर हो जाएगा कौन किसके साइड में। ये मैं बहुत इंपॉर्टेंट बात बोल रहा हूँ कि हमको भी सोचना पड़ेगा, क्योंकि हिंदुस्तान में NDA है और UPA है, बीच में कोई नहीं है। जो भी है वो इधर उधर लास्ट में आ जाएगा। तो हमको भी डिसाइड करना पड़ेगा कि अगर NDA हमें सोल्यूशन नहीं देती तो UPA के संग हमको बैठना पड़ेगा। স্যার, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিধানসভা নির্বাচন দেখতে পাই, তারপর থেকেই ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন বললেই চলে, এখনো পর্যন্ত উপনির্বাচন হচ্ছে না। धनपुर में 1-to-1 करने ही से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा, और लोकसभा में भी 1-to-1 करने से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा। आप इंटेलिजेंट है, पब्लिक इंटेलिजेंट है, समझदार को इशारे ही काफ़ी है, लेकिन धनपुर में 1:1 होना चाहिए, एंड लोकसभा में भी दोनों सीट में 1:1 होना चाहिए। अब जिनको जो समझना समझ ले, लेकिन
ये स्टेटमेंट मैं फुल अथॉरिटी के साथ बोल रहा हूँ, हमको हल्का ना ले, 1:1 ही होगा, और कहीं मैं सपोर्ट करूँगा, कहीं में मुझे सपोर्ट मिलेगा। सर, आज माधवपुर मंच में हमने देखा कि आप विलेज काउंसिल इलेक्शन के बारे में कुछ बोला, क्या था वो? हमारा मैटर गया था कोर्ट में। द गवर्नमेंट का जो अटॉर्नी जनरल था वो सेटिस्फैक्ट्री आंसर नहीं दे पाया, तो हाई कोर्ट ने कहा है कि मंडे को ऑर्डर निकलेगा और वेडनेसडे को कंटेम्प्ट ऑर्डर हमको फाइल करना है हाई कोर्ट में, और चीफ जस्टिस ने कहा है कि वो जल्द से जल्द वो मैटर को सुनेगा और ऑर्डर भी पास करेगा कि स्टेट गवर्नमेंट ने क्यों नहीं ये विलेज काउंसिल इलेक्शन कराया। और कंटेम्प्ट ऑर्डर में हम लोग चीफ सेक्रेटरी, स्टेट इलेक्शन कमिश्नर, ट्राइबल वेलफेयर मिनिस्टर, ट्राइबल वेलफेयर सेक्रेटरी को भी पार्टी बनाकर कोर्ट में ड्रैग करेंगे, क्योंकि उन्होंने क्यों नहीं कोर्ट का डायरेक्टिव को माना है। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বেশ কিছু যে কোশ্চেনগুলি উঠে আসছিল, জনগণের মধ্যে যে প্রশ্ন উঠে আসছিল, সেগুলোকে নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা মথার সুপ্রিমো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তিনি, আমরা শুনে নেব। देखिए, सबसे इम्पोर्टेंट चीज़ है दैट देयर शुड बी शांति, पीस। जो भी हमारा एजिटेशन होगा, मैं बहुत क्लियर हूँ कि ये एजिटेशन अपने अधिकार के लिए होना चाहिए, कोई कम्युनिटी को टारगेट करके नहीं होना चाहिए, कोई धर्म को टारगेट करके नहीं होना चाहिए। तो ये जो एजिटेशन होगा, इसमें हम वो IPFT जैसा रास्ता नहीं निकालना चाहते, जहाँ में ट्राइबल बंगाली के बीच में तनाव हो, क्रिश्चियन हिंदू, मुस्लिम हिंदू, इसमें तनाव हो। हमको अपना अधिकार शांति से रखना है, लेकिन प्रेशर डाल के रखना है, और हमें बहुत केयरफुल होना है, क्योंकि बहुत लोग चाहते हैं कि असली मुद्दा जो ज़मीन का है, जो एम्पावरमेंट का है, जो फंडिंग का है, जो कॉन्स्टिट्यूशनल राइट्स का है, उसको छोड़कर हम हिंदू, मुसलमान या ट्राइबल बंगाली करने की कोशिश करें। ये लोग चाहते हैं कि हम असली इशू से दूर होकर नफ़रत की राजनीति करें। मैं नफ़रत की राजनीति नहीं करना चाहता हूँ। मुझे लगता है कि जिस दिन त्रिपुरा का इंडिजिनस तिप्रासा एंड द बंगालीज कम टुगेदर, वी कैन मेक त्रिपुरा, वी कैन डेवलप त्रिपुरा, एंड वी कैन ऑल्सो सेव त्रिपुरा एज द होल, एंड वी कैन ऑल्सो सेव त्रिपुरा फ्रॉम अक्रॉस द बॉर्डर। बांग्लादेश में भी सिचुएशन इतना अच्छा नहीं है। शेख हसीना के बाद बांग्लादेश में भी बहुत फंडामेंटलिज्म बढ़ रहा है, और शेख हसीना के बाद भी अगर कुछ हुआ वहाँ में, तो त्रिपुरा में फिर से इन्फ्लक्स होगा, फिर से प्रॉब्लम्स आएंगे। उस समय सबसे ज़्यादा सफ़र कौन करेगा? जो हम लोग इंडियन सिटीजन से, लाइक यू आर अ सिटीजन ऑफ इंडिया, आई एम ए सिटीजन ऑफ इंडिया। ये समय नहीं है कि हम एक दूसरे से फाइट करें, ये समय है कि आप भी हमारे डिमांड को समर्थन करें, और हम भी समझें कि आपने हमें डिनाई नहीं किया, कुछ नेता लोग ने किया, क्योंकि उनको उनका दुकान चलाना था। अगर ये बात क्लियर हो जाता है, देन वी शुड लुक एट श्रेष्ठ त्रिपुरा। बट अगर नहीं हुआ तो त्रिपुरा को शेष करने के लिए बहुत लोग हैं, तो यू हैव टू अंडरस्टैंड। और मेरा मैसेज यही है कि बहुत यंगस्टर्स लोग ने अपना माइंड मेकअप पहले से कर दिया कि मैं बुरा इंसान हूँ। ठीक है, अपने लोगों को बारे बात करने के लिए मैं बुरा हूँ, लेकिन आप अपने लीडर को देख लीजिए, उन्होंने आपके लिए तो कुछ नहीं बोला, लेकिन मुझे बुरा बोलकर आपका वोट अपने लिए लिया। तो आपको भी डिसाइड करना है कि एक आदमी ऑनेस्ट है और सिंसियर है, हाँ, लेकिन जो बात बोलता कभी कभी कड़वा लगता है, लेकिन कभी कभी कड़वा सुनना भी चाहिए, क्योंकि सच हमेशा मीठा नहीं होता। অসংখ্য ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। আজকে আমাদের রাজ্যের যারা
দিব্যাংজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবথেকে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পংক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিব্যাংজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে, আরও যদি 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারাই মোটরাইজড ট্রাইসাইকেলটা পান। 80% দিব্যাঙ্গতা রয়েছে এমন ভাই বোন যারা রয়েছেন এবং তাদের একটা আপনার ভেরিফিকেশনও হয়, ওনারা এটা চালাতেন পারবেন কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয়, যদি আরও 100 লাগে আমরা আরও 100 হোক 200 হোক সাইকেল মোটরাইজড ট্রাইসাইকেল আমরা দিতে পারি। আমি সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যদি এমন কেউ থেকে থাকেন 80% দিব্যাঙ্গতা রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের এমপ্ল্যান আমরা যেটা জীবিত হয় এবং আইএলএসে হয়। আমাদের বিভাগ থেকে কিছুদিন আগে আমরা আইএলএসে 6টা করিয়েছি। সেটার জন্য বিভিন্ন জায়গায় ICDS-এর যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা যারা কানে শুনে না তাদের ককলিয়া ইমপ্লান্ট 0 থেকে 8 বছর অবধি সেটা আমরা করে দিই, সেগুলি আপনারা করতে পারবেন। এবং যে কোনো দিব্যাঙ্গ ভাই বোনের যেটাই সুবিধার প্রয়োজন হয়, মোটরাইজড ট্রাইসাইকেল রয়েছে, আপনাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারের মধ্যে অনেকটার মধ্যে আবার কমোড সিস্টেমও রয়েছে, আপনার স্কেচ রয়েছে, স্টিক রয়েছে, অনেক কিছু। তার টোটাল 21টা দিব্যাঙ্গতা, মানে 2014 আগে 7টা দিব্যাঙ্গতা ছিল স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের পরে 21টা দিব্যাঙ্গতার শ্রেণীতে উনি এনেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটাকে ডিজেবল বলা হতো, যেটাকে আপনার একটা ভাষা ছিল না, সেই জায়গায় সেই লোকদেরকে দিব্যাঙ্গতা নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটা নতুনভাবে সম্মান করেছেন। আজকে আমরা দিব্যাঙ্গজন যারা ভাই বোন রয়েছে তারাও নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদের বিভাগ থেকে দিব্যাঙ্গজন আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমেও আমরা বিভাগ সেই কাজ করছি। আমরা SC কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি, আমরা OBC কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি এবং সাফাই কর্মচারী মাধ্যমে আমরা কাজ করছি। সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সবগুলি সমাজের সবচেয়ে গরিব অংশের মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকের কাছে আমি আবেদন করব, যারা সামাজিক কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের কোনো এক ধরনের সহযোগিতা লাগে আপনারা নরসিংগড়ে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকাল যারা CDPUরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সুবিধা আপনারা নিতে পারেন। একটা মানে সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 45,000 টাকা লাগে। এরকম 45,000 টাকা দিনে 40 কিলোমিটার এটা চলতে পারে। এটা টোটালি আপনার ব্যাটারিতে চালিত হয়, তাদের হেলমেটও দেওয়া হবে এবং আপনার এটাকে শুধু চার্জ দিয়ে চালাতে পারবেন। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি সাস্টল চালাবো, এটাতে বসে বসেও নিজে এসে কাজ করতে পারবো। অনেক জায়গাতে আমরা দেখি সেই জায়গায় তারা খেলনা জিনিস বিক্রি করছে, এটাতে বসে সবজি বিক্রি করছে, কেউ এই জায়গাতে সাস্টল লাগিয়ে বিক্রি করছে, কেউ ছোট দোকান লাগিয়ে ওরা স্টল লাগিয়ে সেই জায়গায় এই মোটরাইজড ট্রাইসাইকেলে বসে কাজ করছেন। আগে তো যারা চলতে পারে না তাদেরকে বাড়ির পাহারাদার হিসাবে রেখে দিয়ে সবাই ঘুরতে চলে যেত। আজকে যে সাইকেলটা পাবে তারা বাড়ির পাহারাদার হবে না, সারা যে কোনো সময় যখনই প্রয়োজন হয় তারা ঘুরে আসবে, তারা রোজগারও করতে পারবে। যারা অন্যদের উপর ডিপেন্ডেবল তারা আজকে পরিবারটাকে নিজেরা চালানোর ক্ষমতা পাবে। আশা করি 93 জন আজকে ভাই বোন যারা এগুলি পাবেন তারা 93টা পরিবারকে আজকে এস্টাবলিশড হবে এর মতো। থ্যাংক ইউ। অর্থ এলাকার
প্রাক্তন বিধায়ক মহোদয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এবারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শ্রী কৃষ্ণধন দাস মহাশয় আমাদের অঞ্চলের সালের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরের ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এত ডিফারেন্স তৈরি হয়েছে যেটা আজকের দিনে আমাদের কাছে মনে হয় প্রত্যেক দিন নতুন আরও কিছু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি হওয়ার আগে দেশের মধ্যে যারা আমাদের ডিসেবলরা রয়েছেন তাদেরকে তখন দিব্যাঙ্গ বলা হতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে শুধু একটা দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ ব্যবহার করে গোটা দেশের আমার দিব্যাঙ্গ ভাই বোনদের মনোবলটা উনি বৃদ্ধি করেছেন। এবং সবচেয়ে পরিবারের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট করে তাদেরকে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারে কিন্তু মা আর বাবা ওকে ছেড়ে দিতে পারে না। নিজেদের রোজগার পর্যন্ত বন্ধ করে ঘরেতে বসে তাদের পরিচর্যা করার কাজ মারা করছেন। সে মায়েদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হয়েছে যে মোদিজি আমাদেরকে এত সুন্দর একটা নাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আপনারা দেখবেন যারা স্বাভাবিক ছেলে মেয়ে, আমরা যারা স্বাভাবিক মানুষ আছি তাদের মধ্য থেকেও যারা অস্বাভাবিক স্পেশাল আমাদের ছেলে মেয়ে, স্পেশাল চাইল্ড, তাদের মধ্যে ভগবান একটা আলাদা কিছু সত্তা, আলাদা কিছু ক্ষমতা তাদের মধ্যে কিন্তু দিয়েছেন। আমাদের থেকে অনেক বেশি কোনো একটা বিষয় আমাদের থেকে অনেক সুপার তাদের মধ্যে সেই বিষয়টা ভগবান তাদের মধ্যে দিয়েছে, যেটাকে দিব্য অঙ্গ আমরা বলি, ভগবানের দেওয়া দিব্য অঙ্গ। আজকের তারিখে গোটা দেশে আমাদের 9টার উপরে ইনস্টিটিউট রয়েছে এবং 33-এর উপরে এমন সিআরসি আরও নতুন করে আমরা করছি, ডিডিআরসি রয়েছে দিব্যাঙ্গজন ভাই বোনদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এবং ইউডিআইডি কার্ড যেটা ডিজিটালি একটা কার্ড, ত্রিপুরার যারা ভাই বোনরা রয়েছে তারা যদি দিল্লিতে যায়, আসামে যায়, কলকাতাতে যায়, তাদের যাতে ফ্যাসিলিটিতে ওনারা পেতে পারেন ইউনিক আইডি কার্ড, সেটার ব্যবস্থা আমাদের সরকার করেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আগে দিব্যাঙ্গজনের জন্য চাকরিতে এবং এডুকেশনে 3% রিজার্ভেশন ছিল। আজকে আমরা চাকরিতে 4% রিজার্ভেশন এবং এডুকেশনে 5% রিজার্ভেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। 2014 সালের আগে দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য মানে যারা দিব্যাঙ্গ তাদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য মাত্র 7 ডিসিপ্লিন ছিল। 7টা দিব্যাঙ্গতাই সে ডিসেবিলিটি দিব্যাঙ্গতা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হতো। আজকে সেটা 21 ধরনের দিব্যাঙ্গতাকে আমরা মান্যতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। 2014 সালের আগে ভারতবর্ষের যারা কথা বলতে পারে না সেই দিব্যাঙ্গতা রয়েছে, যারা স্পিচের দরকার রয়েছে কিন্তু তারা ত্রিপুরা রাজ্যে যারা কথা বলছেন তারা কিন্তু তামিলনাড়ুতে কথা বুঝবেন না, তামিলনাড়ু যারা রয়েছে তারা কিন্তু দিল্লিতে গিয়ে তারা কথা বলতে পারবেন না। মানে টোটালি অল ওভার ইন্ডিয়াকে এক জায়গায় করে দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য এমন কোনো শব্দকোষ তৈরি ছিল না। 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা 10,000 শব্দকোষের
ডিকশনারি আমার দিব্যাঙ্গজন ভাই বোন যারা কথা বলতে পারে না, যারা ইশারার মাধ্যমে কথা বলছে, সেই কাজগুলি করা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা বাংলায় কথা বলেন, তারাও যদি দিল্লিতে যান, তারা হিন্দিতে যে কথা বলছে তাকে বুঝাতে পারবেন। তামিলনাড়ু হোক, কেরালা হোক, মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গায় আমার যারা কথা বলতে অসুবিধা, মুখ বধির বাচ্চা রয়েছেন, তাদেরকেও কথা বলার অধিকার, বোঝানোর অধিকার, তাদের সে ডিকশনারির মাধ্যমে এক ধরনের পুরো দেশে এক ধরনের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগে শুধু দূরদর্শনের সপ্তাহে একদিন দিব্যাঙ্গন যারা, তাদের জন্য ইশারার মাধ্যমে যেটা খবর প্রচারিত করা হতো, কিন্তু আজকে ভারতবর্ষের প্রায় 19টা বেসরকারি চ্যানেলের মাধ্যমে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য যে খবর প্রচার করা, সেটা করা হতো এবং তার মাধ্যমে রোজগার সৃষ্টি হচ্ছে। আপনারা, আমি কয়েক আগে দেখেছি বিভিন্ন জায়গাতে আমরা যাই যে দিব্যাঙ্গজন ভাই বোন আমাদের নর্মাল বাচ্চা থেকে অনেক বেশি অ্যাক্টিভলি করছেন। আমি কিছুদিন আগে সিকান্দ্রাবাদ, যেটা হায়দ্রাবাদের, আমি ডেপুটি গেছি, আমার দিব্যাঙ্গ ভাই বোনরা এমন ইউনিক জিনিসপত্র তারা তৈরি করেছেন, আমি সেগুলি দেখে যে একটা এক্সিবিশন যখন 5-7 টাকা করে তাদের একটা প্রিন্টিং, তাদের আইটেম হচ্ছে, তাদের কাজের জিনিস হচ্ছে, সেগুলি দেখে আমি অ্যামাজনের সঙ্গে কথা বলেছি এবং দিব্যাঙ্গজন ভাই বোন তারা যা তৈরি করছে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করছি। আমাদের রাজ্য আজকে আমাকে শুনছেন, সবাইকে আমি নম্রভাবে অনুরোধ করছি, সরকার শুধু এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি না, তাদের নিজের রোজগারের জন্য যদি যে আমাদের ডিসেবিলিটি আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমে আমরা লোন দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে। আমি সবাই অনুরোধ করব, যদি আপনার লোনের প্রয়োজন হয়, আমরা নামে একটা বিষয় রয়েছে, যারা অস্থিরতার সঙ্গে বাচ্চারা রয়েছে, জন্য যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, সব ধরনের ডিসেবিলিটির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিনা পয়সা এডিট যোজনার মাধ্যমে দেওয়ার কাজ করি। আমার বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদের যদি সেই সুবিধা নেওয়ার থাকে আপনারা নেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সিআরসির সঙ্গে যোগাযোগ করুন, ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাগজপত্র জমা করবেন। মোটরাইজড লাইসেন্স যদি পেতে হয়, তার জন্য প্রয়োজন হচ্ছে 80% দিব্যাঙ্গতা সার্টিফিকেট লাগবে আর আধার লাগবে। কাগজ জমা দেন, আপনাকে একটা পরীক্ষা করা হবে, কারণ 80% ডিসেবিলিটি থাকলে যে উনি মোটরাইজড সাইকেলটা চালাতে পারবেন কিনা সেটা বিশেষজ্ঞ পরীক্ষা করে যখন বলবে তখন আমরা সাইকেলটা দেবো। গোটা রাজ্যকে আমি আহ্বান করছি, আমার রাজ্যে যদি আপনারা আরো 200-300 এমন কাগজপত্র আপনারা দিতে পারেন, আমার ডিসেবল বোনরা সাইকেল নিজেরা সক্ষমতার সঙ্গে চলবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা কাজ করবে, এটা নিয়ে পরিবারের উপর নির্ভরশীল না হয়ে পরিবারকে নিজের নির্ভর করার জন্য ব্যবস্থা করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা সেই সুবিধা গ্রহণ করুন, আমাদের পক্ষ থেকে 100% দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ফার্স্ট স্টেশন সরকারি স্কুল সব জায়গার মধ্যে অ্যাক্সেসিবল ইন্ডিয়া, সুগম্য দিব্যাঙ্গ ভাই বোন যাতে সহজে চলে উঠতে পারে, তার জন্য র্যাম্পের ব্যবস্থার জন্য আমরা ভারত সরকার, ত্রিপুরা রাজ্য সরকার 26 কোটি টাকা দিয়েছি অ্যাক্সেসিবল ইন্ডিয়ার জন্য। সেই ইউসি কাজ করার পরে ইউসি জমা হয়ে যায়, আরো যারা প্রপোজাল আমাকে দেওয়া হবে, সেই কাজগুলি আমরা করবো। এছাড়া আমাদের এসসি রয়েছে, ওবিসি ওয়েলফেয়ার রয়েছে, আমাদের সব কর্মচারী ওয়েলফেয়ার রয়েছে, সেই সুবিধাগুলি আমরা আমাদের রাজ্যের মানুষকে দিতে পারি। এসসি স্টুডেন্টদের জন্য, ওবিসি স্টুডেন্টদের জন্য সেই ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা আমরা সবাইকে দিতে পারি। আজকে যারা এসেছেন সবাই আমি ধন্যবাদ জানাই, যারা অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ জানাই। আজকে আমাদের রাজ্যের জন্য দিব্যাঙ্গজন ভাই বোনদের জন্য একটা ঐতিহাসিক দিন, একটা আনন্দের দিন, একটা গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে কারো সামাজিক আধিকারিতা শিবির আজকে আমরা অনুষ্ঠিত করছি। আরো বেশি সংখ্যা যে আপনারা আনতে চান, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা প্রস্তুত রয়েছি, আমাদেরকে সহযোগিতা করবেন। আর সব সময় আপনাদের পাশে থাকবো এবং সমাজের সবচেয়ে
যারা শোষিত বঞ্চিত সেই ব্যক্তিকে সমাজের প্রথম ময়দানে নিয়ে আসা সরকারের কাজ। সবকা সাসকা বিকাশের মাধ্যমে আমরা মন্ত্রকে নিয়ে মোদী মন্ত্র পাথেয় করে আমি গিয়ে চলছি এবং আগামী দিনেও আরো যদি প্রয়োজন আপনারা সম্পর্ক করবেন সে প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে কথা বলা। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। খাবার দেওয়া হয়, এই খাবারের ক্ষেত্রে যে টাকা খরচ হয়, ডিমের দাম বেড়েছে, ডাল চাল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, শিশুদেরকে তারা সঠিকভাবে খাবার দিতে গিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তাদের শিশুদের খাওয়াতে হচ্ছে। এই যে ফিডিং বিল মাসের পর মাস জমা হয়ে যাচ্ছে, অথচ অঙ্গনারী কর্মীরা এই টাকা তারা পাচ্ছে না। দিনের পর দিন সময় মতো মজুরি পাচ্ছে না,
কাজ করছে, অথচ সময় মতো মজুরি তারা পাচ্ছে না। এই ধরনের 13টা দাবি নিয়ে আজকে ডেপুটেশনে আমাদের অঙ্গনওয়াড়ি বোনেরা সেখানে শ্রম দপ্তরের কমিশনারের কাছে তারা গেছে। আমাদের বিশ্বাস করতে ভালো লাগবে যদি শ্রম কমিশনার মহোদয় এই দাবিগুলোর মধ্যে দুটো দাবি অন্তত মেনে নেন, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে একটা ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্ত দাবিগুলো আদায় হয়ে যাবে। আদায় হবে না, ফলে আমাদের সংগ্রামকে আরো জোরদার করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে। একতাই শক্তি, একতার বদ্ধ যদি আমরা হই, অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরা তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে দাবি আদায় করার অনেকটা সুযোগ রয়েছে। যদিও সরকার এখানে যে একটা বিজেপি সরকার আছে, সেই সরকারের আমলে দাবি আদায় অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। দরকার হলে ওরা ছিনিয়ে নিচ্ছে, অথচ কোনো দাবি পূরণ করছে না। গরিব মানুষ আজকে অন্ধকারে, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে গণতন্ত্র নেই, কথা বলার কোনো অধিকার নেই। এই অবস্থাটা চলছে রাজ্যের ক্ষেত্রে, চারদিকে সন্ত্রাসের আবহাওয়া, সন্ত্রাসের একটা পরিবেশ। এই পরিবেশটাকে যদি এর থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, এমনিতে তো মুক্ত করা যাবে না, তার জন্য আমাদের লড়াই করে তুলতে হবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মেয়েরা, তৃণমূল যে কর্মীরা আছে তারা যখন বুথ দখল করতে যাচ্ছে, মেয়েরা দল বেঁধে দিয়ে এই বুথ দখল থেকে বুথটাকে রক্ষা করেছে। আসলে মেয়েদের অনেক শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। কেন আছে বিশাল যে রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, সেখানে লক্ষ লক্ষ কর্মীরা কাজ করছে এবং প্রায় 8 থেকে 9 কোটি শিশু যাদের এখানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার কথা, কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, তাদের যে পুষ্টিকর খাবারের শেষ দেওয়া হয় সেই ক্ষেত্রে অর্থ বরাদ্দের ক্ষেত্রে গরিমসি, এগুলি গোটা দেশ জুড়ে চলছে। এবং যারা সেখানে ওয়ার্কার এবং হেল্পার রয়েছেন তাদের কাজের স্থায়িত্ব, সেটা নিয়েও সমস্যা রয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্য এই সময়ের মধ্যে প্রায় 4000-এর উপর অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার যারা কর্মী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে বয়সের ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেগুলো রাজ্য সরকার থেকে ঠিক করা হবে, কত বয়স পর্যন্ত তারা সেখানে কাজ করতে হবে। এবং বিভিন্ন রাজ্যে, কোনো রাজ্যে 62 বছর, কোনো রাজ্যে 65 বছর এরকম আছে। কিন্তু আমাদের বর্তমান যে ত্রিপুরা সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা লক্ষ্য করছি এরা একটা অমানবিক দৃষ্টিভঙ্গিতে তারা চলবার চেষ্টা করছে সমস্ত ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার এবং হেল্পার, যারা খুবই গরিব বংশের মানুষ, তারাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, প্রায় 4000-এর কাছাকাছি তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাতে শুধু এটাই না, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে যেখান থেকে আমার রাজ্যের শিশুদের, অর্থাৎ যারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তাদের যে পুষ্টিকর খাবার খেয়ে দেওয়ার কথা, সেখানেও তারা সঠিক সময় তাদের বিল পাচ্ছে না। সেখানে ওয়ার্কাররা, হেল্পাররা তাদের পকেটের পয়সা খরচ করে তারা সেখান থেকে জিনিসপত্র কিনছেন, বাচ্চাদের খাবার তারা চেষ্টা করছেন, কিন্তু মাসের পর মাস তাদের বিল সেখানে আটকে রাখা দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন অঙ্গনওয়াড়ি ক্ষেত্রগুলিতে সেখানে জলের ব্যবস্থা, তাদের যে পড়াশোনা করা হয় বা তাদের যে শিক্ষাটা দেওয়া হয় সেখানে সুব্যবস্থা থাকার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এমনই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তারা কাজ থেকে চলে যাওয়ার পর তাদের যে পেনশন দেওয়ার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এটা এখন মধ্যে প্রয়োগ ঠিক হলো না। এবং শুধু তাই না, আমরা এটা লক্ষ্য করছি যে এই যে আইসিডিএস যে সেক্টর রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন ভাতা পেনশন দিয়ে দেওয়া হয়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমার রাজ্যে প্রায় 1.5 লক্ষের উপর যারা ভাতা প্রাপক, যারা ভাতা পেতেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাজে সেখানে
সেখানে আমাদের আজকে দাবি দিবস, এটা আমাদের অন্যতম দাবি। যারা প্রকৃত হচ্ছে ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ছাঁটাই করা যাবে না, যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের কাজ সেখানে ফিরিয়ে দিতে হবে এবং নতুন ভাবে যারা সেখানে আবেদন করছেন যোগ্য প্রার্থীরা তাদেরকে সেখানে ভাতার ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে সুস্থভাবে সেখানে চলতে পারে তার জন্য দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, সমাজ কল্যাণ দপ্তরকেও। এবং সেই সরকার আমরা লক্ষ্য করছি বর্তমান বিজেপি নেতৃত্বে এই সরকার তারা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, তারা জনবিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে যে 18 সাল থেকে তারা চলবার চেষ্টা করছেন, তাদের কোনো হেলজোর নেই। এই সরকার আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থা আমার দেশে, আমার এই রাজ্যের মধ্যে লাটে উঠেছে। আপনারা জানেন কয়েকশো স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছে, এমন অসংখ্য স্কুল যেখানে আজকে পড়াশোনার ব্যবস্থা প্রায় শেষের মধ্যে চলে গেছে। আমার রাজ্যের ছেলে মেয়েরা তারা সেখানে যে স্কুলে যাবে তারা সেখানে শিক্ষক কোথায়? শিক্ষক নেই। প্রতিদিন দেখবেন যারা পত্র পত্রিকা যারা মিডিয়াতে দেখাশোনা করে দেখবেন যে প্রতিদিন সেখানে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শিশুরা তারা পথে নামছে শিক্ষকের দাবিতে। তারা বলছে আমাদের শিক্ষক দিন, শিক্ষক নেই। কিন্তু সেই জায়গাতে আজকে শিক্ষক নিয়োগ প্রায় আমাদের এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে মুক্ত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বিদ্যাচত্রী ইত্যাদি নামে সেখানে হাজার হাজার টাকা দিয়ে ছাত্রদের এখন পড়তে হচ্ছে বিরাট স্কুলের মধ্যে। কাজে একদিকে যেমন শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে, শিক্ষক নেই এবং যে স্কুলগুলোতে যে ধরনের সুন্দর ব্যবস্থা থাকার কথা সেগুলি নেই। একটা ভয়ানক অবস্থা রাজ্যের মধ্যে নিতে হয়েছে। কাজে সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি। শুধু এটা না, বিভিন্ন আপনি অফিসে যান, আপনি হাসপাতালে যান, সেখানে দেখবেন হাসপাতালে ডাক্তারের স্বল্পতা। আমরা বিভিন্ন স্তরে তুলে ধরছি, কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। 45 এবং 46তম ভারতীয় শ্রম সম্মেলন সুপারিশ করেছিল যে এই যে প্রকল্প কর্মী তাদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করা। সামাজিক নিরাপত্তা অর্থাৎ তাদের চাকরির জীবনের শেষে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, তাদের পেনশন দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে এবং তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রকল্প কর্মীদের এখন পর্যন্ত কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কোথাও বলা হচ্ছে ভলান্টিয়ার ইত্যাদি ইত্যাদি নামে ভূষিত করা হচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই সুপারিশ থাকা সত্ত্বেও নানাভাবে এই প্রকল্প কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন। অত্যন্ত স্বল্প আয় কর্মচারী, গরিব অংশের মানুষ, অথচ তাদের পেটে লাথি মারছে এই সরকার। আমরা জানি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা ধনী যারা আছে, পুঁজিপতি যারা আছে তাদের জন্য তাদের সমস্ত পরিকল্পনা, অথচ গরিব মানুষের জন্য তাদের কোনো রকম উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ছাঁটাই হচ্ছে, অল্প কিছু অঙ্গনওয়াড়ি কর্মী ছাঁটাই হচ্ছে এবং মিড ডে মিলে প্রচুর সংখ্যক কর্মী তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। কোন রকম কারণ না দেখিয়ে, কোন রকম কারণ দেখায়নি কেন ছাঁটাই করা হচ্ছে, কোন রকম কাগজ দেয়নি যাতে তারা আদালতের দ্বারস্থ হতে না পারেন। অর্থাৎ সব দিক থেকে বেঁধে রাখা হচ্ছে তারা যাতে কোথাও গিয়ে কোন রকম সুযোগ সুবিধা ইত্যাদি তারা না পেতে পারেন। এরকম অবস্থাটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের তারা 65 বছর পর্যন্ত চাকরি করার একটা সুযোগ ছিল। পরবর্তী সময়ে এই সুযোগটা যখন কেড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করল সরকার, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে কেস করে। হাইকোর্ট রায় দিয়েছে যে না, সরকারকে বলেছে না তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে। সরকার পরবর্তী সময়ে এতটাই অমানবিক, তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের হাতে বিষয়টাকে ছেড়ে দিয়েছে, বলেছে আপনারা ইচ্ছে করলে
65 বছর পর্যন্ত তাদেরকে চাকরি করার সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন। আমি আগেই বলেছি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা অত্যন্ত অমানবিক সরকার। এই অমানবিক সরকার এই রায়টাকে সুপ্রিম কোর্টে যে বিষয়টা বলেছে 65 বছর পর্যন্ত ইচ্ছে করলে তাদের চাকরির ব্যবস্থা তোমরা করতে পারো, কিন্তু ওরা করেনি। 60 বছর করে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের 60 বছর হয়ে গেছে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাদের দাবি ছিল গ্র্যাচুইটি বৃদ্ধি করা, অথচ গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়নি। পেনশন বৃদ্ধির দাবি ছিল, পেনশন বৃদ্ধি করা হয়নি। 1000 টাকা ইতিমধ্যে এর আগে নির্বাচনের সময়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সকলে কিন্তু এই 1000 টাকা এখন পর্যন্ত প্রকল্প কর্মীরা তারা পায়নি, এখন পর্যন্ত পায়নি তারা। এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু সমাজের একটা বিশেষ জায়গায় তারা অবস্থান করছে। ছোট ছোট শিশু আগামী দিনে যারা দেশের নাগরিক হবে, দেশটাকে করবে, এই সমস্ত ছোট ছোট শিশুদের তারা প্রাথমিক শিক্ষা দিচ্ছে, মায়ের মতো স্নেহে তাদেরকে বড় করে তুলছে এবং তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে, বলতে পারে অ আ ক খ থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো কবিতা এই সমস্ত দিয়ে বাচ্চাদেরকে তারা যাতে একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায়, এরকম চেষ্টা তারা করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাছাড়াও তাদের অনেক কাজ কেন্দ্রীয় শিশু কল্যাণ এবং নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। তো 8 ঘন্টা যে কাজ করবে তারা মজুরি বৃদ্ধি করবেন কিনা এই বিষয়টা তো বলেননি। 8 ঘন্টা অনেক সময় তাংলিং নাই তো তুই সারা নিন নগদ তুই কিরকে নিন বান্তিটা মানো ইয়ে তন্ন সারে নিন নগদ তুই কিরকে নিন বান্তিটা মানো মাই আংকে ন তুই সেকাং ন ওর নাগরে তুই সেকাং ওর কাম খায় নংসে তো মান স্টক খাই তো নু কাইসা নে उनको एंग पे नुस्तो के तोंडी रिजर्व सिंटेज रिजर्व लम्बा लम्बा फाइनल सिंटेज अब तो सफिशिएंट अब ले सफिशिएंट खाने चेष्टा खाने चेष्टा बा हाय तो सुन ना खाय काबू नो जैसा ना ना जैसा तुई गाड़ी फाइ तो आराम पास गाड़ी नहीं हाय के सीमा थाने मते उन छिग्या को सा तोरी फैमिली गाड़ी बाई सिमी उनका क्या तांगे उनसे क्या का बरो वो बातें हिंका न बातें तो या सब ने ताई फाया सर सुंगने डॉक्यूमेंट ना सब बातें हिंका तो মানে তুই 1000 লিটার 2000 লিটার তুই ফেনে নি গাড়ি নি ওয়েট করে দিবা अब तो फाइनल मत अपन बागेन सुन फाइनल फाइनल अल्टरनेटिभ नुमास नामने ब्ले अल्टरनेटिभ अपन बागेन गाड़ी आराम जाबा तो तुम फाइनल दिखे सुन साना ब्ले सासु साना सिमांगति मांग ब्ले ओ एरिया मांग कारण आं 3 बार नो भाई 3 बार माले कम रिमोट एरिया जागा किलोमीटर रिमोट निखाय बकि बाजेट बाजेट दा हाई वाटर सप्लाई खाना बागे अरे आमगिन लामा सिगांना नागान ब्ले सुन तो फाइनल ब्ले के दुटा गाड़ी रिजिस्टर ने चिकन सिगांग तो लामा प्रॉपर ऑटो भाई ने चिकन नि व्यवस्था खै गाड़ी अच्छा गाड़ी आगे ताग न आगे কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একটা সে একটা পিছন লাগে একটা নামে মোরে এক্সেন্ট করে দুইটা বড় এক্সেন্ট করে না আমি দলায় আছে তো ভাই আগে ঠিক আছে বুঝিও কাম কেন বুঝিও ডেলিভার Yes.
उसको अपना जो हायर और जैसे ही समाधान किया जाए सोल्यूशन कर दीजिए। नहीं, एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक। ये विलेजेस का प्रॉब्लम है, तो आप लोग भी थोड़ा देख लीजिए, क्योंकि आपको तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी सीएसआर है ना, तो सीएसआर से आप कर ही दे सकते हो। इसके रिगार्डिंग है ना, हमको जो भी काम कर रहा है सीएसआर तो ये तो एडीसी एरिया है, ये जो हमारा एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था, बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था। अच्छा आपण चलो चलो कुठे काय आपण तो मिस्त्री कोई किसका काम Understood. I also realize that now you have to take them in your probably there is no already sanction unjak অনেক সময় বিষ থাং tangning nai do sare ti sara ni nogo ti kirke nin banti de mano ye tonno sare ni nogo ti kirke nin banti de mano আমি সুন্দরী কমলে mai ang ken no ti sikang no or nagre ti sikang or tam khay nang se de man stock khay to no kaisa ne उनको एंग पे नुस्तो के तोंडी बिजक सिंटेज वर्जक लमा लमा प्राइडल सिंटेज अब तो सफिशिएंट अब ले सफिशिएंट खेले चेष्टा खेने चेष्टा बा हाय तो सम ना खाय काबू नो जे जगह जे जगह ना ना जे जगह दुई गाड़ी फाइ तो आराम पांच गाड़ी नाही आम खाय के सीमा थानाय मते उन फिगिया को सा ये सारलो फिगिया ना बा तोरी फैमिली गाड़ी बा सिमिस उनका तंगे इनसे क्या है बर वो बातें हिंका ना बातें तिया सब में ताई फाया सर जोंने डॉक्यूमेंट ना सब बातें हिंगे माने तुई 1000 लिटर 2000 लिटर टीटी छैन नि गाडी नि वेट कोगे दिबा अब तो फाइमान म त अपन बगै छु हैन फाइमान नि अल्टरनेटिभ नुमास नामने ब्ले अल्टरनेटिभ अपन बगै गाडी तुम सुना फाइना दिखे सुन साना ब्ले सब साना सिमामुति मांग ब्ले ओ एरिया मांग कारण आं 3 बार दो भाई 3 बार माले कम रिमोट एरिया जागा किलोमीटर रिमोट निखाय बोकी बाजे को बाजे आई वाटर सप्लाई खाना बगै अरे आमगिन लामा सिगांना नागाम ब्ले सुन तो फाइनाइ ब्ले के दुटा गाडी रिजिस्टर न चिकन सिगां तो लामा प्रॉपर ऑटो भाई ये चिकन नि व्यवस्था खै गाडी अच्छा गाड़ी आगे ताग न आगे কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একাসি পিছাও লাগে একটা নাঙ্গল মোর এক্সেন্ট দুইটা বড় এক্সেন্ট খাই না আমি দলাই আছে তো ভাই আগে ঠিক আছে বুঝিও কাম দেন বুঝিও ডেলিভার খাই আমকি Precious. उसको अपना जो हायर और जैसे ही समाधान किया जाए सोल्यूशन कर दीजिए।
नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम्स है, तो आप लोग भी थोड़ा देख लीजिए, क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी सीएसआर है ना, तो सीएसआर से आप कर ही दे सकते हो। इसके रिगार्डिंग है ना, हमको जो भी काम कर रहा है सीएसआर तो ये तो एडीसी एरिया है, ये जो हमारा एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था, बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था। Engko bisri nang kok ngonji sirok ngonji su phaye sin lama jokono hamya fly kiba kya sing himi thangi mania ngai borok tok bo bisri ya sing bare bare SDM phayo salayo ko sing pur bok sung rimano ngai borok tak boria tui bo sing mai musaya tui krui tui boria domasima borok phaike je sing mai song sanani gom ting thong khang ka lama bo hamya ka tai karen bo ka sing ora set thung sanu borok no apa borok pun urui bok sana jenai jengka sakai kok tak boria iko wonji sirong no borok joton sidan to khaja SDM muslim soirija jeng apa purup punung rimano tak boria ka sengmo kasunai sengja apa dabi maya sa sengmo tini sarokya duikai oma 2-3-4 din amti rok ripaya ka salo waisa ripai me apano salsa badi wi riwana mani apa seding ciri paya 2 din 3 din ripaya ka sing tam ka ban sinai duikai ko ongko ni subel jingni sapalai ni ripayo sungno heza mara bolok hoite heza mara bising tinya poncai kai dumakari poncai duichang ma para kaisa nayo dabi bong no supply ria kori nani mani tak bokuru karen bokuru a karen kurui jeng apa sano supply karen lama pis gaya oro bazar set kaisa kurui rok bancinani wati manjago satung manjago jeng obostha kai phalai salai dong wonji sino mo sorok bo hoite tui borok go sijak je kono jeng dabi khaimani borok joton rinan nei SDM dium go siwoi soirijak tabuk boriya jengno jeng ta gomusaya manuya ini bete obostha anglai dong सबसे प्रॉब्लम है तो नहीं प्रॉब्लम वो नहीं सिरो नो अवन बगे वो नहीं सिरो नो कासुका अवन बगे ताऊ बरक निदी पग्रिका सिउर बंगनो लामा बरि नै तिगोरि नै अवन व्यवस्था बरक खाइ नै बरक अन्तत 2 घण्टा कासुका लामा आं तो 10 मिनिट का सका आं अनि फाइ प्रोग्राम दङ अच्छा आप सुनो कुछ आर आप तो मिस्त्री कोई इसका काम ना कुतुंग ना अर्थ करें पूरा ना और तो ना करे यार आप तो वन सारा दिनो হয়ে গেল আন্ডারস্ট্যান্ড আই অলসো রিয়েলাইজ probably there is no अच्छा आप सुनो कुछ आर आप तो सबसे प्रॉब्लम है तो नहीं प्रॉब्लम वो नहीं सिरो नो अवन बगे वो नहीं सिरो नो कासुका अवन बगे ताऊ बरक निदी पग्रिका सिउर बंगनो लामा बरि नै तिगोरि नै अवन व्यवस्था बरक खाइ नै बरक अन्तत 2 घण्टा कासुका लामा आं तो 10 मिनिट का सका आं अनि फाइ प्रोग्राम दङ টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন, ডিবেট এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। TTADC শব্দের উল্লেখই এখানে নেই। এটা কীর্তনের মতো সেরকম ভাবে ছড়ালে হবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন রয়েছে তা শুরু হয়েছে, এবং শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখতে পাই অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলতে রয়েছি। ইতিমধ্যেই বিধানসভায় আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন রাজ্যের CPIM দলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। নমস্কার স্যার। প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, আজ এই যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের দ্বিতীয় দিন, আজকের দিনে এখনো পর্যন্ত জনহিতকর কি কি বিষয় তুলে ধরা হয়েছে অধিবেশনে? না, জনহিতকর সেরকম তো উঠানোর সুযোগ আসবে যখন আমরা বাজেটে কথা বলব। প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। কাজে আমরা যারা বিরোধীরা আছি, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী আমরা এখানে যেমন প্রশ্নোত্তরের মাধ্যমে, তারপরে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এগুলোর মধ্য দিয়ে যে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা উত্থাপন আমরা করতে পারি। যেমন ইতিমধ্যে দুটি বিষয়ে আমাদের CPIM গ্রুপের তরফ থেকে একটা রেফারেন্স এবং একটা কলিং অ্যাটেনশন ইতিমধ্যে গৃহীত হয়েছে। সরকার আগামী 13 তারিখে তার জবাব দেবেন। একটা হলো যে ক্যান্সার হসপিটাল, পত্রপত্রিকাতে যে সমস্ত খবর উঠছে বা সাধারণ মানুষকে অভিজ্ঞতা অর্জন করছে, এই ক্যান্সার হসপিটাল হয়ে গেছে শাসক দলের লোকেদের একটা লুটতরাজের একটা জায়গা। এ রাজ্যের যারা মুমূর্ষ বিপন্ন ক্যান্সার রোগী, তাদের শুশ্রূষার জন্য যেখানে আরও নতুন যন্ত্রপাতি, ওষুধপত্রের ব্যবস্থা করবেন, ভালো ডাক্তার নিয়োগ করবেন, এগুলোতে চিন্তাভাবনা নেই। কিভাবে সেখানে রোগী কল্যাণ সমিতির নামে টাকা আসে, সেখান থেকে ভাগ বসানো যায়, প্রায় তার প্রতিযোগিতা। এবং অতীতে এই সরকার আসার আগে এই ক্যান্সার হসপিটালে প্রায় সম্পূর্ণ বিনা খরচে রোগীরা চিকিৎসা করতে পারতেন। এখন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেতেই পয়সা ছাড়া সে পরিষেবা সেখানে পাওয়া যায় না। এবং এই সর্বশেষ একটা পত্রিকাতে খবর উঠেছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান একজন বিধায়ক, এই শহরের একজন বিধায়ক বিজেপির, তিনি নাকি প্রতি মাসে সেই টাকা থেকে 40,000 করে টাকা নিয়ে যান। কত বড় যে অপরাধ! মুমূর্ষু রোগীর টাকা,
জনগণের টাকা, এই টাকা আত্মসাৎ করছেন একজন বিধায়ক, এটা আমরা উঠাচ্ছি। তারপরে কলিং অ্যাটেনশন, আজকেই আমাদের একটা কলিং অ্যাটেনশন গৃহীত হয়েছে, যদিও আমরা আরও অসংখ্য এরকম কলিং অ্যাটেনশন এবং এই কি বলে রেফারেন্স আমরা দিচ্ছি। শাসক দল তথা এই মাননীয় স্পিকার বারে বারেই নানা অজুহাতে আমাদের এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করতে দিচ্ছেন না। তারপরও আজকে বহু লড়াই করে ঝগড়া করে একটা গৃহীত হয়েছে, তা এটা হলো যে এসটিজিটি, এই যে গত 5টা বছর যে টিআরবিটির মাধ্যমে এসটিজিটি এবং আরও অন্যান্য এই রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ড আছে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ভর্তির পরীক্ষা করেছে, কিন্তু এগুলো ফলই বের হয় না, ফলই বের করে না। তো এগুলি আমরা উঠাচ্ছি। তাছাড়া বাজেট পেশ হয়েছে গত 7 তারিখে, আজকে আলোচনা শুরু হবে। আমরা এবার বাজেটে দেখা গেল যে আমাদের রাজ্যের যে সিংহভাগ মানুষ যে সেক্টর দ্বারা উপকৃত বা যে সেক্টরে তাদের জীবন জীবিকা নির্বাহিত হয়, এটা হলো কৃষি। কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, সার, ঔষধ, তার কীটনাশক, এগুলির কোনো হদিশ নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই। শুধু যে চটকদারি, যে দিল্লিতে যেমন প্রাইম মিনিস্টার অমুক যোজনার নামে, এখানে এখন বাজেটের বই খুললেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা। কিভাবে কিছু চটকদারি স্লোগান দিয়ে মূল সেক্টরগুলো, যেমন কৃষিতে বরাদ্দ কমেছে, স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, গ্রাম উন্নয়নে বরাদ্দ কমেছে, শিক্ষাতে বরাদ্দ কমেছে, হলেও জামাই আদরে এদেরকে এই রেখে দেওয়া হয়, কোনো ধারা দেওয়া হয় না, এরপরে ছাড় পেয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে এই রাজ্যের মধ্যে যে একটা হজবরল অরাজকতা চলছে, আমরা এগুলি তুলব এবং এই বাজেটে এরা যে গুজামিল দেখাচ্ছে, এটা অন্তঃশ্বাস শূন্য, উদ্দেশ্যবিহীন, এটা খোকলা বাজেট পেশ করছে, এটাকে আমরা সম্পূর্ণ আরো খোকলা করে আমরা দেব। এটাই আমরা চেষ্টা করছি। এই বিধানসভাতে হয়তো তোমাদের চ্যানেলও মানুষ দেখছে যে ভাবে কথা বলার সুযোগ বন্ধ করে দিচ্ছে নানাভাবে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করব আপ্রাণ কিভাবে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কথা তুলে ধরা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অভিযোগ রয়েছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না অধিবেশনে, শুধু আপনি নয়, বিরোধী পক্ষের অন্যান্যরাও বলছেন। কাল আমরা দেখতে পাই কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও বলেন যে মাইকের নাকি সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তবে কি মনে হয়, আমরা জানি যে বিরোধী মানেই সেখানে সরকার পক্ষের ভুল ত্রুটি তুলে ধরা, যদি বিরোধী পক্ষকেই কথা বলতে না দেওয়া হয়, এটা কি ধরনের অধিবেশন চলছে আপনার মনে হয়? সেটা তো বলছি, যেমন বিধানসভা চালানকে যিনি স্পিকার আসনে বসেন, মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার বা প্যানেল অফ চেয়ারম্যান যিনি সেখানে বসেন, যিনি প্রিসাইডিং অফিসার, কিন্তু দেখা যায় একসাথে ট্রেজারি বেঞ্চের 4টা মাইক খোলা থাকে। আমরা যদি কোনো যে অযৌক্তিক অসংসদীয় নিয়ম বহির্ভূত কথা বলি, চেয়ার থেকে আমাদের বলবেন যেন আপনার এটা ঠিক না, আমাদের বক্তব্য তিনি এক্সপান্স করবেন। কিন্তু দেখা যায় ট্রেজারি বেঞ্চের একসাথে 4টা মাইক বাজছে, আর আমাদের মাইকগুলি এগুলো মানে অন করছে না। এটা এক ধরনের একেবারে সম্পূর্ণ মানে অটোক্রেসি চলছে এখানে। ট্রেজারি বেঞ্চে বসে স্পিকারকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদিও এটা মাননীয় স্পিকারই তার আসনের মর্যাদা রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখি স্পিকারের তরফ থেকে উদ্যোগ নেই। আরেকটা বিষয় হলো
আমরা বিরোধীরা যখন কোনো প্রশ্ন তুলব, কোনো গুরুতর প্রশ্ন, তার জবাব কে দেবেন? লিডার অব দ্য হাউস। এটা আরেকজন জুনিয়র মন্ত্রী না। কিন্তু দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি নির্লিপ্ত, তিনি আরেক দিকে চেয়ে থাকেন। আর এই সুযোগ নিয়ে অন্য কেউ এসে তিনি বলে যান। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো বিধানসভাতে এরকমভাবে যে কাজটা, যে দায়িত্ব, যে নেতৃত্ব যার প্রতিপালন করার কথা, সেই জায়গা অন্য কেউ, এটা তো এক ধরনের যে হাউসকে অপমান করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যাদা আসনে ঠেলে দেওয়া। এবং এটা সুখকর নয় যে লিডার অব দ্য হাউসের ভূমিকা আর একজন কেউ করবেন, যার এখানে এখতিয়ার না, বলার কোনো কথাই না। ত্রিপুরা বিধানসভায় এটা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যের এই বিধানসভার এবং সারা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য। আমরা দেখতে পাই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন যিনি বিধায়ক রয়েছেন যাদবলাল নাথের বিষয়টিকে নিয়ে অনেকটাই চওড়া হয়ে ওঠে বিরোধীরা। কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে যে সেদিন বাজেটও পেশ করা হয় ২৭,৬৫৪ কোটি টাকার বাজেট, এবং তার মধ্যে আমরা দেখতে পাই ৬১১.৩ কোটি টাকারই ঘাটতি রয়েছে। কিন্তু সে বিষয়ে আমরা সেদিন বিরোধী পক্ষকে আমরা চওড়া হতে দেখিনি, বা বিরোধী পক্ষকে শুধুমাত্র বিধায়ক যাদবলাল নাথের বিষয়টিতেই থাকতে দেখি। তবে কি বাজেট সঠিক বলে আপনাদের মনে হয়েছিল সেদিন? না না না, বাজেটের উপর তো সেদিন তো আর যখন এই বাজেট পেশ হচ্ছে তখন তো আমাদের কথা বলার সময় না, আজকে থেকে শুরু হবে। আশা করি তোমাদের চ্যানেল আমাদের বক্তব্য কভার করবে যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা কতটুকু অন্তঃসার শূন্য, একেবারে অঙ্ক দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমরা তুলে ধরব। শুধু একটা রঙিন বই ছাপানো হলো, এই যে এবার বাজেটের বই কি সুন্দর রঙিন বই ছাপানো হয়েছে, ভালো ভালো কথা কিছু, এতে রকম ফের কিছু হয় না। এই যে বাজেটের এই বাজেট এট এ গ্ল্যান্স, যারা অর্থনীতি বুঝেন, পড়াশোনা করেন, একটু গেলেই বুঝবেন যে কিভাবে অঙ্কের জাগলারি করা হয়েছে, মানে গুজামিল। আর ওই ইয়ের সময়তে, কীর্তনের সময়তে যে কিছু বাতাসে ছুড়ে দেওয়া হয়, কারোর মাথায় পড়লো, কারো জ্যাবে গিয়ে ঢুকলো, কারো হাতে পড়লো, কেউ এলো। হ্যাঁ, কীর্তন, তারপরও কীর্তন এইভাবে হয়, কারণ কীর্তনে শুধু মানুষ প্রসাদ খেতে আসেন না, ভক্তপ্রাণ মানুষ তার বিশ্বাস থেকে সেখানে আসেন যে কীর্তনে এই বাতাসে এক টুকরো পেলেও তার জন্যই। কিন্তু বাজেট একটা রাজ্যের মানুষের মানে ভালো মন্দ করা আর কীর্তনের প্রসাদ তো এক না। এটা কীর্তনের মতো সেরকমভাবে ছড়ালে হবে না। যে এ রাজ্যের অর্থনীতির যে প্রধান স্তম্ভ কৃষি, যে কৃষি ক্ষেত্রে ত্রিপুরাজ্যের 70% বেশি মানুষ তার জীবন জীবিকা নির্ভরশীল, তার হাল কি, তার চেহারা কি, তো বাজেটে ফুটে উঠবে কৃষি। এই আমাদের রাজ্যটাকে যদি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চাই আমরা, আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বিশেষ নতুন প্রজন্ম, তার শিক্ষা সংস্কৃতিকে ঠিক সেরকমভাবে তুলে ধরতে হবে। এই বইয়ে কিছুই নেই, কিছু ঘোষণা। তারপর সার্বিকভাবে যদি গণতন্ত্র যদি কাজ না করে, তাহলে ভোট প্রহসন হবে, মানুষ গণতান্ত্রিকভাবে তার বক্তব্য বলতে পারবেন না, যেটা গত 5টা বছরে। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এগুলাকে শক্তিশালী করা, কিচ্ছু বক্তব্য নেই। কাজে সেদিন যখন বাজেট প্লেস হচ্ছিল তখন আমাদের বলার সময় না, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই সময়েতে হইচই করার জন্য। কেননা যে যাদবলাল নাথ, যাকে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সাংঘাতিকভাবে
তার গুণগান কীর্তন করছিলেন। তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন। দেখা গেল সেই রসায়নে পণ্ডিত, অঙ্কের মাস্টার, তিনি পরপর 3টা দিন হাউস হয়েছিল তার রাজ্যপালের ভাষণ, তার উপরে ধন্যবাদ সূচক আলোচনা, ডিবেট, এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। সারা দেশের সামনে এই ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরা বিধানসভার মাথা হেড হয়ে গেছে। কিন্তু 3টা মাস চলে গেল মাঝখান দিয়ে। স্পিকারের তরফ থেকে, দলের তরফ থেকে, বিরোধী দলের এই লিডার অফ দ্য হাউসের তরফ থেকে একটি তো শব্দ করা হলো না। আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটির মেম্বার, বিলোনিয়ার ঋষ্যমুখের প্রতিনিধি অশোক মিত্র, তিনি চিঠি লিখলেন। সেই চিঠি জবাব দেওয়া হলো তাকে যে না, এরকম কোনো তথ্য প্রমাণ নেই। আরে সারা দেশের চ্যানেলে চ্যানেলে, সমস্ত পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এত হলো, আর এখানে বলছেন যে না, আমি শুনিনি। অর্থাৎ সারা দেশ শুনল, শুধু ত্রিপুরার বিজেপির বা দেশের বিজেপি শুনল না। স্বাভাবিক, আমরা সেদিন এটা নিয়ে আওয়াজ তুলতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু তারপরও যে স্পষ্ট শাসক দলের থেকে কিছু বলা হলো না যে আমরা এর বিরুদ্ধে তদন্ত করব, তাকে বহিষ্কার করব, নিন্দা জানাবো। আমরা এটুকু বলেছি, তাকে টোকেন হলেও পানিশমেন্ট দেওয়া হোক, নিন্দা প্রস্তাব নেওয়া হোক, এটাও করলো না। তো বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। বাজেট তো সেদিন আমরা এই প্রতিবাদ করলেও এমন নয় যে বাজেটের কথা বলবো না। বাজেটের বন্ধ করার চেষ্টা করুক, কিছুদিন রুখতে পারবেন। প্রথম দিনের অধিবেশনে বেশ কিছু বিষয় দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই যিনি কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনি গঙ্গা জল ছিটায় সেখানে পবিত্র করার জন্য বিধানসভাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই সেখানে বিরোধী ত্রিপুরা মথা দলের যারা বিধায়করা ছিলেন তারা বিরোধিতায় টেবিলের উপর চড়ে বসে। এবং তৃতীয়ত আমরা দেখতে পাই যে 5 জন বিধায়ককে বহিষ্কার করা হয়। তাছাড়াও মন্ত্রীবর্গকে আমরা দেখতে পাই অপশব্দ ব্যবহার করতে। সে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলি না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এভাবে টেবিলের উপরে উঠা এবং কিছু শব্দ প্রয়োগ হয়েছে, এটা না হলেই ভালো হতো। কিন্তু কেন হলো? কে প্ররোচিত করলো? শাসক দল যদি শাসক দলের মতো যদি তাদের আচরণ হতো এবং জনগণের আওয়াজ শুনতো, এই ঘটনাগুলি ঘটতো না। কাজেই পরোক্ষভাবে এটা শাসক দলে দায়ী। তাদের বদান্যতাতে, তাদের পাপের কারণে আজকে আমাদের এই বক্তব্যগুলো বলতে হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম যে অবাঞ্ছিত কিছু ঘটনা হচ্ছে, এগুলি না হলেই ভালো হতো। কেন সাসপেনশন হবে, কেন আবার উইথড্র করতে হবে? তো এটা এর জন্য দায়ী তারা। কাজেই তারা আগামী দিন শাসক দল সংযত হোক, জনগণের ইচ্ছা অনুযায়ী এরা নিজেদেরকে শুধরাক, এই জাতীয় কোনো ঘটনাই ঘটবে না। আমরা দেখতে পাই এডিসি এলাকায় নানান সমস্যা বর্তমানে সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা বলছেন যে সঠিক সময়ে তারা তাদের বেতন পাচ্ছেন না। এবং এই বিষয়ে যখন আমরা মহারাজা অর্থাৎ ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা বলি, তিনি বলেন যে এই অধিবেশনেও নাকি শুধুমাত্র 2% দেওয়া হয়েছে এডিসি এলাকার জন্য, সেটা সরকারি কর্মচারীদের বেতনেই চলে যাবে। এডিসি এলাকার উন্নয়নের জন্য কি দিচ্ছে সরকার, সেক্ষেত্রে প্রশ্ন তুলেছে। এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাই তিনি বলেন যে এডিসি এলাকার জন্য যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। এ বিষয়ে কি বলবেন? আমি সে কথাটাই বললাম, আমি হাউসে বলবো, তোমাকে এত বিস্তৃত কথা বলতে পারবো না। তোমাকে শুধু বলবো আমি, এই যে বাজেট ভাষণ হয়েছে, স্পিচ, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের অধীনেই হলো 3টি এডিসি। এই 3টি এডিসি শব্দের উল্লেখই এখানে নেই।
আর ওরা বলছে এডিসির জন্য এই কাজ করে ফেলেছি, সেই কাজ করে ফেলেছি। তো এই হলো এই বিজেপি, অর্থাৎ এরা মনে করে যে নির্বাচনের সময়তে আমরা অসত্য কথা বলবো, জনগণকে প্রলোভনে পা দেব, কর্মচারীকে, শিক্ষক, এই বেকার যুবকদেরকে, কৃষকদেরকে। এবং এখন বাজেটের মধ্যেও এই সমস্ত জুমলা তথ্য, জুমলা কথা এগুলি আসছে। তো এগুলি হবে, বিধানসভাতে হবে, সবটা তোমাকে বলতে পারবো না এখানে, তথ্য দিয়ে আমরা এগুলি একটার পর একটা তুলে ধরবো। একেবারেই শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেহেতু গুরুত্বপূর্ণ সময় আমরা উপস্থিত হয়েছি, তো সেখানে আমরা জানতে চাইবো যে এই যে তিপ্রামথা দলের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, সেই দাবিটি আইনত দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি কতটুকু সাপোর্ট করেন বা সেটা কতটুকু হতে পারে? ভালো প্রশ্ন করেছ। প্রথম দিন নিশ্চয়ই তোমাদের ক্যামেরা ছিল, সেদিন ত্রিপুরামথার তরফ থেকে এরকম একটা রেজুলেশন ছিল, এই হাউস গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠাক। তো স্পিকার এটা নাকচ করে দিয়েছে। এটা অন্যভাবে নাকচ করতে পারত, অর্থাৎ পলিটিক্যালি, বরঞ্চ এই আলোচনাটা করতে দিয়ে কেন ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাজ্যের মধ্যে প্রযোজ্য, মানে এটা যুক্তিযুক্ত না, এটা মানুষ আরো জানত। যাই হোক, এটা বাতিল করে দেওয়ার পর সেদিন আমাদের একটা রেজুলেশন ছিল। সেই রেজুলেশন হলো 125th অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, যেটা গত 4.5 বছর ধরে পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি সমস্ত পাশ করার পর পড়ে আছে। এবং সেই আলোচনাতে আমরা দর্থহীনভাবে যদি সহকারে এডিসির জন্য কি হওয়া দরকার বলেছি, এবং এটাই সমাধান। এই সমাধান যদি হয় তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা করছে এরা করবে, এবং পক্ষান্তরে ত্রিমথার লোকরাও আমাদের এই যুক্তি মেনে নিয়েছেন। কাজে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করার প্রশ্ন এটা অবাস্তব, অযৌক্তিক, ত্রিপুরা মানে না। তো সাংবিধানিকভাবে আমরা এডিসিকে উন্নীত করা, মানে এডিসি না, সার্বিক রাজ্যের বিকাশে আমরা সেদিন যেভাবে তুলেছি, এটাই আগামী দিনের জন্য এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম লক্ষ্যবস্তু দরকার। রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, সরকার গণতান্ত্রিক ব্যবস্থাতে সংখ্যালঘু সব ভোট হলেও তারা ক্ষমতায় এসছে, কিন্তু তাদের চরিত্র শুধরায়নি, পাল্টায়নি। কাজে গণতান্ত্রিক ভাবে তারা যতই রক্তচক্ষু দেখা, যতই গুন্ডা মস্তানি দিয়ে মানুষকে দাবি করার চেষ্টা করুক, রাস্তায় নামতে হবে। আগামী 12 তারিখে কৃষক সভা, ক্ষেত মজুরি ইউনিয়ন, গণমুক্তি পরিষদ এ রাজ্যে কৃষক জমিয়াদের দাবি নিয়ে আসছে। আমি আহ্বান জানাবো যে সেদিন আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য সবাই এগিয়ে আসুন। এবং শুধু তা নয়, এই বাজেটের মধ্যে যেভাবে এরা যে মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করাচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের এই রাজ্যের সোচ্চার হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, একটা গুরুত্বপূর্ণ সময়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এখনকার এই অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী আপডেটস দিয়ে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর প্রায়। নমস্কার। নম্বর বুথ, 20 রাজধানী 2 জল হয়ে যায়, 1 জল আমাদের বাড়ি না, 2 দিন পরে গেছে বাইক দিয়া রাস্তায় এমন অবস্থা, 20
কাউন্সিলে কিছু করে দিব, কিন্তু ইলেকশনের পর ওনার করে কাজ হচ্ছে না। আপনারা কি কথা কইছেন না এরপর? হ্যাঁ, কাউন্সিলে কথা হয়েছে আমার, সবাই কথা কইছে, কইছে করবো কইছে, কিন্তু ওনার কখন আটকে পারেন অবস্থা। হ্যালো, বৃষ্টি বাদলের দিন আমরা যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে, স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনে বেশি অসুবিধা হচ্ছে। এই বিষয় নিয়ে কর্পোরেটের সাথে কি কথাবার্তা কইছে? অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, প্রায় বিগত 5-7 বছর ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু করবো এই আশ্বাস দিয়ে যাচ্ছে। কি দাবি আপনাদের? আমাদের দাবি এটাই যে যত দিন ধরে আমরা ঘোরাঘুরি করছি রাস্তার জন্য, তাতে যাতে হয়ে যাচ্ছে, এটাই আমাদের আশা। জায়গাটার নাম কি? ইন্দ্রনগর বাংলা মাঠ। রাস্তা দিয়ে তো আইতে যাইতে অসুবিধা, এখানে জল পুরা থাকে, বৃষ্টি হলে পরে দিয়ে থাকে, জল পড়ে, মানুষ আসা যাওয়া করতে অসুবিধা হয় না, অসুবিধা তো হয়। হ্যাঁ, এই বিষয় নিয়ে কি আপনারা এলাকার কর্পোরেটরের সাথে কথাবার্তা বলেছেন? আমি কইছি না, তবে তাই না কইছে, কারণ তাই না তো আমার পাশাপাশি বাড়ি দিল। কি 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 কইছে কিছু? তো তাই না কইছে না, কাশিদা কইছেন না আপনি? কাশিদা কইছে। আপনাদের দাবিটা কি? মানে রাস্তাটা ঠিক হোক, নোংরা জল টল যাতে রাস্তা না, এটাই তো কথা। আর কি কথা? কতগুলো ফ্যামিলি আছে এদিকে? এদিকে তো একটা দুইটা তিনটা আর আমার পাশেই জায়গা, এই তাইনের পিছনের আমার জায়গা। কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। যদি স্বৈরাচারের মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। কেন এডিসিটার হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাঙ্গি মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তীব্রমতা যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে, বলুক, তাহলে একটা তদন্ত হোক, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি বহুবারের জয়ী বিধায়ক রয়েছেন, সুদীপ রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। আপনাকেও স্বাগত জানাচ্ছি, নিউজ 8 এর সমস্ত দর্শকবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব, 2023-এর বিধানসভার নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতন দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা যদি বলি আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। এবার আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গা না পৌঁছানোর কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, ব্যাখ্যা দিয়েছি, নতুনভাবে বলার জন্য মানুষ জানে কেন সেটা হয়েছে, এবং স্ট্র্যাটেজিতে ভুল ছিল, যিনি ভুল করেছেন উনিও ভুল স্বীকার করেছেন। কাজে এ নিয়ে আমাদের কোনো আলোচনা এখন প্রয়োজনীয়তা নেই বলে মনে করি। লুকিং ফরওয়ার্ড, যা গেছে এখন আগামী দিনগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরা রাজ্যে ত্রয়োদশ যে বিধানসভা অধিবেশন তা শুরু হয়েছে এবং তার প্রথম দিনেই আমরা দেখতে পাই অনেকটাই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আপনাকে প্রবেশকালে আমরা দেখতে পাই যে পবিত্র করার জন্য গঙ্গা জল আপনি ছিটিয়েছিলেন, এবং সেখানে প্রথমত আপনাদের যে গুরু শিষ্যের যে জুটি আমরা প্রত্যেকেই জানি অনেকটাই বিখ্যাত, এবং সেখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার শিষ্য সুশান্ত চৌধুরীর উপর আমরা গঙ্গা জল ছিটাতে দেখি, এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সম্পূর্ণ বিধানসভা মহলে আপনি গঙ্গা জল
ছিটিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাইবো যে সেই গঙ্গা জল ছিটানোর কারণ কি? কারণ তো সবাই জেনে গেছেন, বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম। আমি কলকাতায় ছিলাম মেয়ের অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় যেটা দেখেছি, একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোংরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে ক্যামেরার পর্দায় ধরা পড়েছে এবং দলীয় তরফ থেকে কিংবা অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে যখন তীব্রমথা এবং সিপিএম এর বন্ধুরা যখন নোটিশ দিয়েছিলেন, নোটিশ টার্ন হয়নি, তারা যখন ইস্যুটাকে তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমাদের ইস্যুটা কিন্তু এটা আমাদের ইস্যু ছিল না, এটা হচ্ছে মোরালিটির একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমি তৈরি করে নিয়ে গেছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যাই হোক, যখন হট্টগোল পাকিয়েছে তখন আমরা এটার মধ্যে অংশগ্রহণ করেছি এই মোরালিটির ইস্যুর উপর। যদি মোরালিটির বলতে শাসক দলের কোনো কিছুই নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ ওনারা নিতেন। যাই হোক, তীব্রমথা এবং সিপিএম দল এই ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমরা এতে সামিল হয়েছি। এমন কিছুই করিনি, সকালবেলা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, বরঞ্চ যারা প্রথমবার জয়ী হয়ে এসেছিল তীব্রমথা এবং সিপিএম এর, আমি বলেছিলাম যে ওটা করো না, এভাবে যেও না, ওদিকে এগুলো একটা লিমিটের মধ্যে থেকে তোমরা তোমাদের প্রতিবাদটুকু জানাও। যখন কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক, একজন বিধায়িকা বোধহয় ওই টেবিলেও এটা অনুচিত হয়েছে, হওয়ার পর যখন নেমিং করলো, হঠাৎ করে দেখলাম আমার নাম। তো আমি বুঝতে পেরে গেছি তখনই যে আমাকে বিধানসভায় বলতে দেবে না এরা জনস্বার্থ বিষয়গুলো যেগুলো বিভিন্ন সোসাইটি, ক্রস সেকশন মতো সোসাইটির থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে অ্যাক্ট করে, এটা আজ করতে পেরে প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে একটা সালাসি আক্রমণ, যাতে আমি কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ার্ধে যখন আমি যখন উইথড্র হলো, আমি দ্বিতীয়ার্ধে যখন এর যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, বিশেষ করে 125th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলছি, আমাকে স্পিকার থামাবে যদি কোনো কিছু বলে থাকে। হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে, পয়েন্ট অফ অর্ডার না বলেও দাঁড়িয়ে যখন খুশি তখন যে খুশিতে বলে যাচ্ছে। তাদের বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে। তো আমাকে ডিস্টার্ব করছে এরকম। তখন স্পিকার বললো, শুধু আপনার সময় শেষ। তখন আমি একটা ছোট্ট করে গল্পটা আমি শেষও করতে পারিনি। গল্পটা অর্ধেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো হই হট্টগোল বেঁধে যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে সাসপেন্ড করা হলো। তো উদ্দেশ্য, যাদের মাইন্ডসেট আমি থাকছে একে কথা বলতে দেওয়া হবে না, তো কি বলবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হচ্ছে একটা কালো দিন রচিত হয়েছে বিধানসভার বুকে পুরো সেশনের জন্য। এই বিধানসভা কোনোদিন কাউকে এরকম ভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভার নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্পদ প্রাণীর ব্যাপার নিয়ে অর্ধেকটা গল্প বলেছি, এর মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গেল, হইচই হই হট্টগোল। গল্পটা শেষ করতেও দিল না আমাকে, এর মধ্যে আমাকে পুরো সেশনের জন্য আমাকে বহিষ্কৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে, হাউসে সরকারের গঠনমূলক সমালোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায় না। এরা চায় সমস্ত প্রচার, আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাগ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপপ্রচার চালিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এভাবেই চলতে চায়। তো এটাই যদি হয় তাদের চিন্তাধারা বহিঃপ্রকাশ, আমার কি করার আছে বলুন। সংখ্যাগরিষ্ঠ এদের স্পিকারের ভূমিকা আমি বলবো, স্পিকার হয়তো বা চাইনি, আর চিফ মিনিস্টারও ধরুন নতুন, আমি ওনার বিরুদ্ধে কোনো কিছু নেই, হঠাৎ করে কয়েকজন মন্ত্রীর চাপে পড়ে এই জিনিসগুলো ওনার, যেহেতু উনি এতটা আইন সম্পর্কে কিংবা এই আইনসভার রুলস অ্যান্ড প্রসিজার সম্পর্কে উনি ওয়াকিবহাল নন, কাজে ওনাকে দিয়ে এই সমস্ত করানো হচ্ছে। তো এই ইমেজটা কার নষ্ট হচ্ছে? এই ইমেজটা মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী না, এরা টিকি বাধা আরেকজনের কাছে। তো এই যদি হয়ে থাকে
মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনগুলোতে রিয়েলাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, সুরাহার যদি রাস্তা খুঁজে বের করি, এর থেকে কনস্ট্রাকটিভ অপোজিশন আর কি হতে পারে? এটাই তো করার চেষ্টা করছিলাম আমরা। কথা বলতে না দিলে তো এরকম হই হট্টগোল হবেই। আর এরা চাইছে আমরা জনস্বার্থে কথা না বলে হই হট্টগোল করে, আমরা তো এই ফাঁদে পা দিতে চাই না। কিন্তু আমরা যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্বাধায় কোনো পারমিশন ছাড়াই যে যার মতো করে এক সবগুলো মাইক অন থাকে, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ হয়ে থাকে। তো এগুলো করে গণতন্ত্রের আওয়াজকে যদি স্তব্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন বিচার করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় সেখানে কিছু মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সেটা কতটুকু হওয়া সঠিক বলে আপনার মনে হয়? এগুলো তো শুনেও শুনবে না, এরা এগুলো শুনে এক্সপাঞ্জ করবে না। আপনি যদি প্রসিডিংসগুলো দেখেন, মন্ত্রীরা কি কথাবার্তা বলছে, অপশব্দগুলো কি, এগুলো তো স্পিকার, আমরা যদি ইনডাইরেক্টলি কোনো একটা গল্প বলার চেষ্টা করি, গল্পটা সম্পন্ন হতেই এক্সপাঞ্জ মানে পুরোটা বাতিল করে দাও, রেকর্ডে যাবে না। তো এই হচ্ছে পার্থক্য। এখন যদি এই চেয়ারে বসে যদি ইম্পার্শিয়াল যদি ভূমিকা কেউ না নিতে পারেন, তো কি করব আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ এরা সবাই, দলীয় স্বার্থ রক্ষায় অবতীর্ণ, মানুষের কথা, মানুষের চিন্তা ভাবনা করে না, গোল্লায় যাক মানুষের স্বার্থ। এরা আছে, এদেরকে নিয়ে লুটপাটের চলছে, অবাধে লুটপাট চলছে, অবাধে একটা আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, কালোবাজারি এবং মজুদদারদের স্বর্গরাজ্য। আমরা বাজার গিয়ে দেখুন কি অবস্থা, একটা লঙ্কা থেকে আরম্ভ করে শাক সবজির দাম কোন জায়গায় এসে ঠেকেছে। এই কথাবার্তাগুলো বলার জন্যই তো আমাদের বিধানসভা। জিআরবিটির রেজাল্ট নিয়ে কথাবার্তা বলবো, সুযোগ নেই। এসটিজিটির সমস্যা নিয়ে কথা বলবো, সুযোগ নেই। এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস TES এর পরীক্ষা, দাবি করেছিলাম আমরা যে এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, কেন বহিরাজ্যের এরা এতে পার্টিসিপেট করবে? আবার কবে ইন্টারভিউ হবে গড নোজ। তাহলে এই যে তোমরা এফেক্টটা তোমরা কেন TES এর বেলা হবে না, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষার বেলায় কেন এটা বাতিল করে? তো গঙ্গার জল যদি সত্যিকারের গঙ্গার জল হয়ে থাকে, আমি জানি না, আমি শুনলাম হাওড়ার জল নিয়ে এসে নাকি ট্যাপের জল নিয়ে এসে, আমি জানি না। গঙ্গার জল নিয়ে আসলে তো আমার গেটের বাইরের জায়গাটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড় টোগাড় দিয়ে গেছে মহিলা মোর্চারেরা। আমি খুব খুশি হয়েছি তাদের এই আচরণে। আরো একটি বিষয় আমরা দেখতে পাই যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাথকে নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে বিধানসভার মধ্যে তুই তুকারি কেন? না, এটা ঠিক না। এটা হচ্ছে এক্সপানশনের আগে, যখন ওই দুটো রুম উদ্বোধন হয়েছিল, তা আমরা একটা জায়গায় বসেছিলাম, তা আমাদেরকে পরিষদের দলনেতা গিয়ে ওখানে হাতে ধরে নিয়ে এসে আমাদের এটার মধ্যে অংশ করছে। আমরা তো স্পোর্টিংলি আমরা নিয়েছি। সরকারের কাজে কেন আমরা বাধা সৃষ্টি করব? আমাদের যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য কি? এরা যে মানুষ হাসুক, নানা সমস্যা, ছোটখাটো সমস্যা, এগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যে যদি সময়ও চায়, সময় পায় না ব্যস্ততার কারণে। তো আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল, মানুষ আমাদের কাছে কিছু কথা বলে যায়। আমরা এই কোন জায়গায় কথা বলবো? বিধানসভার ভেতরে নিয়ে কিছু কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষের সাথে, এটাই তো হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা যদি কারোর মনে করে এটা একটা পার্সোনাল ইস্যু, যে না এই স্ট্যান্ড থেকে সরবো না এটা হতে দেব না কথা বলতে দেব না, জনস্বার্থে আওয়াজ তুলতে দেব না, তাহলে তো ঠকবে কারা? রাজ্যের মানুষ। আর এ রাজ্যের মানুষ যদি ঠকেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের আচরণ একই হবে। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। গণতন্ত্র এটাই সিস্টেম। এটা যদি কেউ ধূলিসাৎ করার চেষ্টা করে, যদি স্বৈরাচারের মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। আর যখন কথা বলতে দিতে চায়, আমরা নিশ্চয়ই আমরা ভালোভাবে কথাবার্তা বলবো। আমরা তো এখানে হইহট্টগোল করতে যাইনি, জনস্বার্থে কথাবার্তা বলতে গিয়েছি। কথা বলতে দেবে না, মাইক অফ করে দেবে, তো প্রতিবাদ করার ভাষা কোনটার? এভাবেই চলতে হবে। তাহলে এভাবেই প্যান্ডেমোনিয়াম তৈরি হবে।
পাহাড়ি অঞ্চলের একটি বিষয়ে থাকবো। পাহাড়ি অঞ্চলে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। এবং আপনাকে যেহেতু আমরা বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে সমস্ত বিষয়ে আমরা দেখতে পাই আপনি এগিয়ে যান, সমস্যা সমাধান করার বিষয়টি দেখে থাকেন, সেখানে আমরা রাজ্যের যিনি বর্তমানে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো রয়েছেন, যারা পাহাড়ে ক্ষমতায় রয়েছে, তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করলে তারা বলেন যে সরকার পক্ষ থেকে সঠিক যে অর্থ বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য তা বরাদ্দ করা হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমান রয়েছেন ওনাকে আমরা বহুবার বলতে শুনেছি যে এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয় এই যে অভিযোগগুলো উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, কোথায় ঘাটতি রয়েছে? দেখুন, এডিসির মধ্যে যে টাকার পরিমাণ বরাদ্দ করা হচ্ছে তার 80% বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং তাদের স্যালারি বাবদই খরচ হয়ে যাচ্ছে। উন্নয়নের টাকা কোথায়? কেন ভিক্ষে করতে হবে? আমরা তাই জন্য তো কংগ্রেসের যে একটা স্ট্যান্ড আমরা বরাবর নিয়ে আসছি যে এই 125তম সংশোধনী বিলটা পার্লামেন্টে পাস করো, এদের হাতে সরাসরি অর্থ প্রদান করো। ওয়াই দে উইল ব্যাক বিফোর দ্য গভর্নমেন্ট? ইট ইজ এন অটোনমাস বডি। আর্টিকেল 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, কেন এডিসিটার হকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাঙ্গি মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তাহলে কোথায় স্বায়ত্তশাসন? তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, আমাদের এই যে বিলটা, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটিএডিসি, ডাইরেক্ট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল 275, 280, এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি টাকায় যে আমি শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দিতে পারছেন না, কেন সেটা হবে? এখন যদি কেউ মনে করে এদেরকে টাইট দেওয়ার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে মানে ব্যাড নেম আর্ন করায়, আর আরেকদিকে বলে যে আমরা টাকা আমরা দিয়ে দিচ্ছি, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক যে আমরা টাকা দিচ্ছি, ত্রিপুরা মথা যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে, বলুক, তাহলে একটা তদন্ত হোক, অর্থ নয়ছয় তদন্ত হোক। এটাও তো করছে না এরা। তাহলে এগুলো ধূপে টিকবে না। এগুলো মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতিরা বন্ধুরা যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন তারাও উপলব্ধি করছে। টু ডিফেম ত্রিপুরা মথা ইন দ্য টিটিএডিসি, they are playing a dirty game. Now they are busy. এই তো কিছুদিন আগে বিকাশ দেববর্মায় সবাই মন্ত্রী হয়েছে, আমাদের এখানে 3 জন এমডিসি ছিলেন, এদের কাছে এসে দে আর অফারিং মানি, 2 কোটি 3 কোটি যা লাগে বল, চলে আয় বিজেপিতে যোগদান কর, আমরা করি। কেন সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইন? সব জায়গাতে একই। এটা হচ্ছে কি জানেন তো, ম্যাগনেট চেনেন তো, চুম্বক কি আকর্ষণ করে? লোহা। ঠিক আছে, একটা ভালো ইন্টেলেক্ট আর একটা ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট করে। যারা বুক রিডার, ভালো ভালো নোভেল পড়ে, তাদের বই আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। এদেরকে 75,000 কোটি টাকার গল্প শুনিয়েছে কিছুদিন আগে, 27 তারিখ গত মাসের 3 তারিখ, যে এনসিপি নাম করে। আর ঠিক ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই দলে সামিল করলেন জুলাই মাসের 3 তারিখ। জুন মাসের 27 তারিখ কথা বললেন, আর জুলাই মাসের 3 তারিখ সামিল করলেন এই সমস্ত তথাকথিত অভিযুক্ত। প্রধানমন্ত্রীর মুখে শুনলাম যে করাপ্ট পারসনস, 75,000 কোটি টাকা। তো বিজেপি is a party which not only aids and abets corruption, frauds, luteras, drug addicts. It is a party which is meant only to win elections and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাই এবারে 27,654 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি 611.3 কোটি টাকার ঘাটতি রয়েছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ থাকবে? দেখি আগে এই বাজেট তো এটা মনে হয় আগরতলা শহরের যে বড় বড় ক্লাব, চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রাম ঠাকুর সংঘ, নেতাজি প্লেন সেন্টার, যা যেগুলো আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে,
এটা ক্লাবের বাজেটও এর থেকে বেটার যা দিয়েছেন। এটা ক্লাবের বাজেটও অনেক সিস্টেমেটিক বাজেট পেশ করে থাকেন, কিন্তু এটা যেটা দিয়েছে এটা মানুষের স্বার্থে কোনো কাজে লাগবে না। এটা জনহিতের স্বার্থে নয়, মানুষের স্বার্থে নয়। আমি বলবো, যদি আমি সুযোগ পাই বাজেটের ব্যাপারে আমি বিধানসভায় বলবো, কোথাও কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই। এ রাজ্যের যুব সম্প্রদায় আজকে হতাশায় ভুগছে, শিক্ষিত যুব সমাজ, তাদের কর্মসংস্থান নিয়ে একটা কোনো রূপরেখা, গাইডলাইন, লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কিংবা শর্ট টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কোনো কিছুই নেই এর মধ্যে। তো দিস ইজ এ বাজেট টু লুট দ্য পিপল অফ দেয়ার ওয়েলথ। দিস ইজ এ বাজেট which is anti-people, youth, I should say. কংগ্রেসের একজন পুরখাওয়া নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য, আমরা সেদিন দেখতে পাই তিনি শাসক দলে পুরখাওয়া নেতৃত্ব বলে আমি গেছে, এতে কংগ্রেস তার জন্য একটা ভালো লোক যার জনসমর্থন রয়েছে, যা মানুষ যার সাথে রয়েছে, এরা গেলে ইট ইজ এ লস। আর ব্যক্তি স্বার্থে যদি কেউ যান, ইট স্পিক্স ভলিউম অফ বিজেপি কোন জায়গায় আছে। এদের জয়েনিং করাতেও মুখ্যমন্ত্রী ও পার্টি অফিসে উপস্থিত থাকেন, কোন জায়গায় এসে ঠেকেছে ভালো করে আমরা করতে পারি। এর বাইরে কিছু বললাম না, ব্যক্তিগত লড়াই নয়। I wish him all the best in BJP. Let him feel the heat in BJP. একেবারে যদি বলি, আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন রয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত উপনির্বাচনের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকছে যে আমরা গতকালকে যিনি তিপ্রামথার সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটি করি। তিনি বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। তিনি বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফি হ্যাঁ। এ বিষয়ে কি বলবেন? না, ভালো। এটা তো প্রবাবলি এ লেসন হ্যাজ বিন লার্নড। এটা বিধানসভা নির্বাচনের আগে হলেই ভালো হতো, যদিও বিলম্বে বোধোদয় হয়েছে। ভালো, উইল ওয়ার্ক অন ইট। আর সময় আছে তো, সেপ্টেম্বরের বোধহয় 20-22 তারিখের মধ্যে আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য আফটার 15th of August প্রবাবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়ে গুটি গুটি পায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সংগঠনের দিকে উনি জোর দিচ্ছেন, বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। গণতান্ত্রিক আবহাওয়া যদি বিরাজমান থাকে রাজ্যের মানুষ বিজেপিকে যেন তো 39% পেয়েছিল, এবার এর থেকে কমবে বলে আমি মনে করি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমরা গঠনমূলকভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রহরী হিসেবে আমাদের ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভার ভেতরেই না থাকতে পারে, তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। মানুষের কাছে এতটুকু আমার আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি বাট মরালি এন্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল।
আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পড়েছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সদর আরবান ডিস্ট্রিক্টের উনি প্রেসিডেন্ট, পাশে আছেন তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, অরূপ পাল মহোদয়। এতক্ষণ আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আমাদের সাংবাদিক সম্মেলন। অনেকটা অংশ বলে দিয়েছে আমাদের অসীম ভট্টাচার্য মহোদয়। উন্নত ত্রিপুরার কাজে একটা রাজ্যের প্রগতি, এটা যেরকম ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কের উপরে নির্ভর করে, তেমনি এটা বাজেট অ্যালোকেশনের উপরে নির্ভর করে। তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ, আমরা যদি মানে এটা তুলনা করি 2017-18 সালের তুলনায় 15,956 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারে 2023-24 বাজেটে। আমরা ইতিমধ্যে সদর আমাদের যেটা আরবান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা দেখেছি যে ধন্যবাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো ক্যাবিনেটকে। এই যে বাজেটের যে মূল বিষয়গুলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমরা এটা একটা মানে তীব্র ভাষায় নিন্দা জানাই যে পবিত্র বিধানসভার মান ভুলুণ্ঠিত করার জন্য যারা জনপ্রতিনিধি ওনাদেরকে অনেক আশা ভরসা করে দেয়ার আওয়ার ফেস, মানে দে আর পিপলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওইখানে গিয়ে এরকম অসাংবিধানিক ভাষায় কথাবার্তা বলা বা এইসব বিষয়গুলো গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তো যেই 2-3টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাই কিন্তু এবার 59 কোটি টাকা শুধু ব্যয় হবে না, অনেকগুলো পরিবারও এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নাটশেলে কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। 2023-24 অর্থবর্ষে মোট যে বাজেট বরাদ্দ হয়েছে 27,654.400 কোটি টাকা। এটা বেসিক্যালি মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,354 কোটি টাকার মতো রয়েছে। সেখানে বৃদ্ধির হার প্রায় 8.8%, জাতীয় স্তরের হার ছিল যেখানে 7.20%। 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এবারে যে বাজেট আনা হয়েছে সেখানে মূলত যে বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হয়েছে, মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গ, জনজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সকল অংশের জনসাধারণ। এক কথায় বলতে গেলে এই বাজেট হচ্ছে জনকল্যাণকামী, যেখানে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা অলরেডি আমাদের অসীম ভট্টাচার্য মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ ভবন বরাদ্দ 30 কোটি টাকা। CM-7 প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প বরাদ্দ 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেখানে বরাদ্দ রয়েছে 120 কোটি টাকা। মোট 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটের ভবিষ্যতের জন্য রাজ্যকে প্রস্তুত করার লক্ষ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র, মানে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়, সেই একটা সংস্থা স্থাপন করা হবে,
যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। সরকারের কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটকে একটি নূতন ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থা রাখা হয়েছে। মানে আমরা এখন যেরকম আমরা হিউম্যান ফিজিওলজি বা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দেখতে পাই, তেমনি ভাবে ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স এটা একটা ডিপার্টমেন্টেরও মানে আমাদের যোজনা হতে চলেছে। সংযোজন মূলধনী ব্যয় মানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জোর দিয়েছে, এই বাজেটে ৫,৩৫০ কোটির বেশি টাকা মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ হয়েছে। রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে ১,৪৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে। ৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের খাতে। এগুলো উল্লেখযোগ্য বিষয়। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের আনুমানিক প্রবৃদ্ধির হার প্রায় ৮%। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, এতে ১,৪৩৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এগুলো বাজেটের ফিচার। আগরতলায় ১০০ কোটি টাকার ব্যয়ে একটি ইউনিটি মল গড়ে তোলা হবে। তারপর আরেকটা বিষয় হলো সার্বজনীন স্বাস্থ্য বীমা CNJAY 2023 যোজনায় অবশিষ্ট 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মানে এতদিন আমরা দেখতাম যে শুধু বিপিএল ভুক্ত পরিবার, যাদের বিপিএল কার্ড আছে তারাই আয়ুষ্মান ভারতের আওতায় ছিল, যেটা আমাদের অসীম ভট্টাচার্য বাবু আপনাদের প্রথমেই হাইলাইট করে বলেছেন যে এখানে যেটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় ৫৯ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে ৪,৭৫,০০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে মানে স্কিল ডেভেলপমেন্ট ৫০ কোটি টাকা ধরা আছে। মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে ১২০ কোটি টাকা। আমরা যদি বাজেট ব্রেকিং দেখি, শিক্ষা, সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে ৪,৯৩৯ কোটি টাকা, সড়কের ক্ষেত্রে ১,৩৬০ কোটি টাকা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ ভূমিকা পালন করছে। এখানে ৫০ শয্যা বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা বিগত অর্থবর্ষে আমাদের সরকারকে ১১,৮৯২ জনকে ৫,০০০ টাকা করে দিয়ে স্মার্টফোন কেনার জন্য, এই অর্থবর্ষে ১২,০০০ টাকা করে স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সেটা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের IAS, IPS এবং IFS ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। ৩০০টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি উন্মুক্ত ওয়াইফাই পরিষেবা এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন জেলা শাসক ও কার্যালয় ভবন নির্মাণ, এটা উদয়পুর ধর্মনগর নতুন জেলা শাসক কার্যালয় ভবন নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৭ কোটি ২০ লক্ষ টাকা। আমরা ইউনিটি মল, এটার কথা আগে উল্লেখ করেছি। ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটা আমরা এতদিন বলিউড টলিউড জানতাম, এখন ত্রিপুরাতে নিজস্ব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৫টি নতুন পাঠ্যক্রম চালু করা হবে, যাতে সর্বমোট পাঠ্যক্রমের সংখ্যা দাঁড়াবে ৬টি। এইভাবে নানাবিধ ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই যে বাজেট এলোকেশন, এই যে বাজেট এবার পেশ করা হয়েছে, সেটা জনকল্যাণকামী। আপনাদেরকে একটা বলে রাখা বিষয় যে আমরা যে জায়গায় এখন আছি, যে ওয়েস্ট ত্রিপুরার আরবান ডিস্ট্রিক্টে, বেসিক্যালি ত্রিপুরার আপনি যদি দেখেন যে মানে ক্যাপিটাল অফ ত্রিপুরা যেরকম আগরতলা, সেখানে এই জায়গাতে রেফারেল হসপিটাল, ২৮টা জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে বিশেষ বিশেষ যা কিছু আছে ভালো শ্রেষ্ঠ সবকিছুই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক।
কিন্তু এইবারের যে এই বাজেট সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, মানে সারা ত্রিপুরার, মানে ত্রিপুরার যেটা অন্তিম ব্যক্তি পর্যন্ত, অন্তিম ডিস্ট্রিক্ট, সবচাইতে যেটা আমরা জানি ত্রিপুরার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, এই জায়গাগুলিতেও কিন্তু সার্বিক উন্নয়ন হবে। সেটাই হচ্ছে এই যে মানে গুড গভর্নেন্সের একটা লক্ষ্য। মানে এই যে জনকল্যাণটাকে বিষয়টাকে মাথায় রেখে এবারের এই বাজেট, এবং আমরা আশা করি যে এই বাজেট ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ব্যবস্থাপনায় আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে স্পোকস পার্সন অস্মিতা পাল মহোদয়া, উপস্থিত আছেন সদর শহর জেলা স্পোকস পার্সন তথা মেয়রিং কাউন্সিল শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন সদর শহর জেলার স্পোকস পার্সন কর্পোরেটর পালক রায় মহোদয়। আজকে এই প্রেস মিটে মূল বিষয়বস্তু হচ্ছে 2023 এবং 2024 সালে আমাদের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে, এই জনমুখী বাজেট রাজ্যের আর্থসামাজিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যেটা প্রভাব বিস্তার করবে, এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ ক্রমে আমাদের প্রত্যেকটা জেলায় এই সময়ে যে প্রেস মিট হচ্ছে, বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের অস্মিতাদি বলবেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের একটা সরকার ছিল, কিন্তু রাজ্যের মানুষের কল্যাণার্থে, রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিধানসভার মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, রাজ্যের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এই সরকার কাজ করছে, সেই বাজেটের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়। 2023 এবং 24 সালে মোট বাজেট এই অর্থ বৎসরে 27,654.40 কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে। বাজেটের সকল দিকে, শিক্ষা ক্ষেত্রে বলুন, বুনিয়াদী শিক্ষা থেকে বিদ্যালয়, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ, সমস্ত জগতে মানুষদেরকে অর্থনৈতিক বুনিয়াদভাবে যাতে শক্তিশালী করা যায়, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আমি দুই একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, বাকিটা আমাদের অস্মিতাদি বলবেন। যে আমাদের এই বাজেটে সবচাইতে যেটা উল্লেখযোগ্য ঘটনা, যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজ্যের সাধারণ থেকে সাধারণ মানুষের কল্যাণার্থে যেটা কাজে লাগবে। এবং এই অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা এবং ক্যাবিনেট, যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় নতুন করে 13টি প্রকল্প চালু করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা ক্ষেত্রে
প্রায় 4,939.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে 1,360 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমন আরো অসংখ্য এই বাজেটের মধ্যে উল্লেখিত আছে যে বিষয়গুলি আমরা সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্য 2018 সাল থেকে যেভাবে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মারফত জানাতে চাই যে এই ধন্যবাদ স্বরূপ আমরা বিকেল 5 ঘটিকায় আমাদের এই কৃষ্ণনগর কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর জেলার পক্ষ থেকে একটা ধন্যবাদ র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমাদের প্রদেশ স্তরের প্রদেশ সভাপতির নির্দেশক্রমে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ডিস্ট্রিক্টে একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তো এই বাজেট নিয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের এখানে উপস্থিত স্পোকসপারসন শ্রদ্ধা অস্মিতা পাল মহোদয়। রাজ্যের মানুষ যে দৃশ্য দেখতে পেল তাতে আমার বিশ্বাস রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ এই দৃশ্য দেখতে ত্রিপুরার মানুষ কখনো অভ্যস্ত ছিল না। কিন্তু যেটা যা হয়, লড়াই হবে, মতভেদ হবে, ডিবেট হবে, বিচারের সঙ্গে বিচারের লড়াই হবে, বিচারধারার লড়াই হবে, রাজ্যের মানুষের অগ্রাধিকার নিয়ে কথা হবে, লড়াই হবে। সেই জায়গা হচ্ছে বিধানসভা। এবারকার বিধানসভা যে দৃশ্য দেখলো এ রাজ্যের মানুষ সেটা আশা করেনি। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে তাদের এই যে ন্যাক্কারজনক মানুষের ন্যাক্কারজনক হাতিয়ারকে কেন্দ্র করে বিধানসভাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, এটা রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না। রাজ্যের গরিমা, রাজ্যের বিধানসভার অহংকার, রাজ্যের মানুষের সম্মান তারা জনপ্রতিনিধি হয়ে ক্ষুণ্ণ করেছে। এবং আমি বলতে চাই, ওদের যদি বিন্দুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে আক্ষেপ থাকে, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তা ক্ষমা চাওয়া উচিত। কারণ মানুষ তাদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে মানুষের জন্য কথা বলার জন্য, বিধানসভার গরিমাকে নষ্ট করার জন্য। আমরা তার জন্য সদর জেলার পক্ষ থেকে ধিক্কার জানাই এবং আশা করব আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পেরে এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্টের কথা বলবেন, রাজ্যের উন্নয়নের কথা বলবেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবেন এবং দল বিভিন্ন হতে পারে, প্রত্যেকের মধ্যে সৎ ভাব থেকে রাজনীতিটাকে রাজনীতির মতো করে মানুষের জন্য রাজনীতি করে আমরা ত্রিপুরা রাজ্যকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং ভারতবর্ষের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা তৈরি করব। বিধায়ক বলুন, প্রত্যেকেই কিন্তু পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের আন্ডারে তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের হয়ে কথা বলে এবং যে কোনো ডিপার্টমেন্টে যদি কোনো রকমের কোনো আইনি জটিলতা দেখা যায় ওখানে ডিসিপ্লিনারি প্রসিডিং বলে একটা কমিটি গঠন করে তাদের বিচার হয়।
তো বিধানসভায় যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে ওইখানে নিশ্চয়ই একটা সংশ্লিষ্ট টিম থাকবে, তদন্ত কমিটি হবে এবং উইল প্রসেস। হ্যাঁ, আমরা ওই ঘটনাটা যেটা অস্বাভাবিক, যেটা প্রকৃতির বিরুদ্ধে হয়, সেটা সবটাই আনন্যাচারাল থিং, এবং এই জিনিসটা যদি আইনের আওতায় আসে, শাস্তিযোগ্য এটার প্রবিধান থাকে, তবে সেটা কিন্তু উইথ প্রসিডিউর মেনটেন করে আসবে। আমরা এখানে বসে এটা মিডিয়া ট্রায়ালও বলতে পারি না বা প্রেস ব্রিফিংও বলতে পারি না, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, আপনাকে বলতে দ্বিধা নেই, উনি 4 বারের বিধায়ক, উনি মরাল কোড অফ কন্ডাক্টটা অনেক ভালো জানে। কোনো খারাপ বিষয়ে কিন্তু প্রোটেস্ট করারও একটা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দিন বাজেট যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এরকম অধিবেশনকে ভণ্ডুল করে দেওয়ার মতো একটা এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। এর আগে আপনি যে বিষয়টা বলেছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে এই উত্তাল হয়েছে, সেটা কিন্তু উইথ প্রসিডিং মানে উইথ ফলোইং দ্য প্রপার প্রসেস আসতে হবে। সেটা কিন্তু এইভাবে প্রোটেস্ট করলে এটার সমাধান কোনোদিনই সম্ভব না। আর আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা সময়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা থাকবে সেই মানে ধারণা মতবাদ অনুযায়ী এটা বিচার হবে, সেটা আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। এটা আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে কিচ্ছু হবে না, এটা পার্টির সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে এটা চলতে হবে। এই সংশ্লিষ্ট এই বিষয়টাতে আমাদের কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। দেখছি অনবরত নেশা এবং যুবতী মেয়েরা বিভিন্ন অনবরত শহরে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মেয়েরা অবস্থান নিয়ে কি বলবেন? ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে রাজ্যে যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ।
যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে, সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণঅবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজ বিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে করে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস। পণের জন্য হত্যা করা, খুন, এই সমস্ত ঘটনা মিলে প্রতি মাসে 29টি করে নারী ঘটিত অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ত্রিপুরার বুকে। আমার বক্তব্য নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য আমি এখানে আপনাদের সব উপস্থাপনা করছি। সারা ত্রিপুরায় আজকে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন। নেশা মুক্ত ত্রিপুরা বানাएंगे, এই স্লোগান ছিল 2018 আগে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত নেশার সাথে যুক্ত করছে এই যে ছাত্র যুব সমাজ। এক গভীর ষড়যন্ত্র রচিত হতে রাজ্যে চাকরির দাবি যেন করতে পারে, মানুষকে নেশাচ্ছন্ন করে রাখো, জশ আরো কি নাম নিষিদ্ধ ঘোষিত হল, নেশযুক্ত সাবস্টেন্স।
সেগুলো আজকে অলিতে গলিতে ছেয়ে গেছে। কোথায় সরকার সে দেওয়া প্রস্তুতি নেশামুক্ত ত্রিপুরা বানায়? উল্টো ছবি দেখছি আমরা, কাগজে দেখছি সামগ্রিকতে গিয়ে ওই বক্সনরে একজন জনতা সাব ইন্সপেক্টর তাকে গাড়ি চাপা মারা হয়েছে। খবরের কাগজ দেখিয়েছি কলপুরে বিজেপি প্রসারীর একজন তাকে ধরা হয়েছে ড্রাগ সহ, নিশ্চিত ড্রাগ সহ ছেড়ে দেওয়া হয়েছে পরনি। সরোরা মহকুমায় একজন কুখ্যাত ড্রাগ পেডার রয়েছে, বিজেপির কার্যকর্তা। এই রাজ্যের একজন নেত্রীর ভাই বাংলাদেশ সরকার, ভারতীয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সে মায়ানমার থেকে যে নেল সামগ্রী ঢুকছে ত্রিপুরা দিয়ে করিডোরে, এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের ছাত্র যুব সমাজের নেশার মধ্যে দিচ্ছে। তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা না। কোথায় ব্যবস্থা? বিজেপির কার্যকর্তা লজ্জা নেই? কি দল পার্টি যুবক যেমন লোহাকে আকর্ষণ করে, যেমন একজন বিদ্যানকে আকর্ষিত করে, বিজেপি পার্টি সমস্ত চোর, বদমাশ, ধান্দাল, বাটপার, ঠকবাজ, ড্রাগ পেডার এদের আকর্ষিত করছে। এরা এসে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ বলে এসেট। জায়গা কিনবেন, টাকা দিতে হবে। জায়গা বিক্রি করবেন, টাকা দিতে হবে। কাজ করবেন, ঠিকই কাজ করবেন, এদেরকে কমিশন দিতে হবে। সমস্ত ক্ষেত্রে তাছাড়া আলাদা আর কিছু না শিখতে পারেনি। সারা রাজ্যে একটা ত্রাহি মানুষের মনে উচ্ছ্বাস নেই, মানুষের মনে ভয়াতঙ্ক, কন্টি চুরি এই চলছে। কারণ নেশাখোররা যেমন গতকাল আপনারা দেখলেন একজন ড্রাইভার এক মহিলাকে বাড়ি ঢুকিয়ে দিয়ে তার গলার চেনটা ছিনতাই নিয়ে যেতে টাকাস করা হয়েছে সিসিটিভি দলতে লেগে রয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। এবং দেখবেন এরা এর সাথে এই যে যারা ড্রাইভিং যারা তাদের একটা বিশাল অংশ জড়িত হয়েছে। কারণ কত লক্ষ লক্ষ পরিবার আজকে ত্রিপুরা শেষ। যারা ড্রাগ এডিক্ট, গরিব বাড়ির ঘড়ি, বাটি, বটি, গ্লাসকে শুরু করে সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু আস্তে আস্তে বিক্রি করে করে তাকে ওই নেশার সামগ্রী তাকে ক্রয় করতে হচ্ছে। আজ থেকে 6-7 বছর আগেও এই বিধানসভার মাধ্যমে একটা প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছিলাম যে তোমরা প্রয়োজনে যে এনডিএস অ্যাক্ট এটার মধ্যে সংশোধনী আনো। এখন যারা সেবন করেন ড্রাগ তাদের ওই পরিমাণ ওই যে পরিমাণ ড্রাগ কনজাম্পশন করেন তার মধ্যে থাকলে সেকশন আমরা চিন্তা হতে দেয় না। এত বছর হয়ে গেল, আজকে ত্রিপুরা বুকে একটি সরকারিভাবে
নেই। কত বছর দাবি জানিয়ে আসছি বিধানসভা ভেতরে বাইরে। কয়েকটা বেসরকারি সংস্থান রয়েছে ত্রিপুরার বুকে, শিলচরে রয়েছে, শিলচরে একটা চতুষ্পদ আনি জায়গায় গিয়ে শেষ করতাম, সে আমাকে করতে দিল না। একটু বলাতে বলতে ঠাকুরে কে কলা কিনা মতো ঘটনা, আমি একটু বলাতে বলে আমাদের কুকুর বলেছে, আমাদের কাউকে বলি না কিছু। আমি একটা গল্প শুরু করলাম, 1-1.5 যেতে হই হোটেল, গল্পটা শেষ করতে নেই আমাকে। এই যে পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, অন্যায় প্রতিবাদ হবে না, কেউ করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে। বাইরে কেউ করে শাসানো হবে, দেখানো হবে, মারধর করা হবে, বাড়ির অগ্নিসংযোগ করা হবে, লুটপাট হবে, প্রত্যেকের নামে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে, দেখা করতে দেওয়া হবে। এই তো হচ্ছে বর্তমানে রাজ্য। এই অত্যাচারটা শেষ হয়েছে। এই রাজ্যের মানুষ দেখছে, এই রাজ্যের মানুষ প্রত্যেকটি ঘটনার সাক্ষী। দিন ভালো যায়, সারা দেশ জুড়ে শুধু পুরা বুকে এটা নয়, সারা দেশের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাবের প্রত্যেকটি দিন স্বৈরাচারী মনোভাবের তাদের প্রশ্ন হচ্ছে। রিজার্ভ ব্যাংক থেকে 80,000 করে 88,000 কোটি টাকার নোট গায়েব হয়ে যাবে ট্রানজিশন মধ্যে। কেউ কথা বলতে পারে না। 20,000 কোটি টাকা যে কোম্পানিগুলো না নেই, ঠিকানা নেই, এমপ্লয়ি নেই, যে সে কোম্পানিগুলো স্টেট ব্যাংকের টাকা, আমাদের এলআইসিটা এই আমির সাহেবকে দেওয়া হলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়ে রাহুল গান্ধী তার সদস্য ক্রত হয়েছে। এই তো সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি হচ্ছে, সে বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষ অবস্থা শ্রীলঙ্কা তো হতে বেশি দিন হবে না। ভারতের অবস্থা, অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো বেশি দিন লাগবে যা বর্তমানে চলছে দেশ জুড়ে। আনএমপ্লয়মেন্ট, আমরা বিধানসভা যে মাত্র নোট দিলাম যে কবে প্রকাশিত হবে, এসটিজি কথা উত্তোলন নোটিশ দিলাম, বাজারে বাজায় না। মজুদের কালোবাজারের স্বরাজ্য ত্রিপুরা, কাঁচা লঙ্কার দাম কত, আদার দাম কত, তরিতর দাম কত, কে কাজ খোয়াকে, কালোবাজ মজুদারদের স্বরাজ্য ত্রিপুরা, এই ব্যাপারে যখন নোটিশ দিলাম, বলেন যে না এই সময় আলোচনা হতে বিপদ করবো, তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো। এই ত্রিপাশী যারা আমার কথা শুনছেন, সোশ্যাল মিডিয়ার দমে পথ চলতে পুরা ব্যয় দাদারা, জিএসটি নামক গপ্পিং ট্যাক্সে পাগল হয়ে পড়ে মানুষ, বারংবার সংশোধনী। আজকে বলবো আছে এখানে নাকি, বাবু এই জিএসটি বিল নিয়ে তর্ক বিতর্ক করছেন বিধানসভা, আমার কাছে খবর আছে। কিন্তু না, গায়ের যে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র শক্তি চলে, এরা সত্য কিছু অবজ্ঞা হচ্ছে। যদি তর্কের কাছে কোনো মানে না, জোর বেশি সংখ্যাগরিষ্ঠ সমস্ত পাশ করে চলা জিনিসগুলো এই জায়গা থেকে ব্যস্ত হবে। আমি ধন্যবাদ দেবো তোমাকে
এই রাজ্যে উত্তরোত্তর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগে। এই পরিস্থিতিতে মহিলা প্রেস তাদের নাগরিকদের প্রতি দায়িত্ব, রাজ্যের মহিলার প্রতি তাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আইন শৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে ভারত প্রশাসনের ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণঅবস্থানের ডাক দিয়ে এই ওরিয়েন্ট চৌমুহনীর আজকে অবস্থান কর্মসূচি চলছে। এই গণঅবস্থানের মধ্যে থেকে আজকে আওয়াজ উঠছে যে নারী নির্যাতিত হয় আরক্ষা প্রশাসনের মুখোমুখি হয়ে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তচুর ভয়ে মামলাতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রকৃত আসামিকে তারা গ্রেফতার করে না, বেঁচেছে বিরোধী দল মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায় অবিচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর এই থেকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী তারা শাসক দলের প্রশ্রয় তাদের ব্যবসা সিদ্ধ করে চলেছে এবং দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডোর তৈরি হয়েছে। এমনকি সাজায় শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক বড় যারা এই রাজ্যের মাদক বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যে এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা প্রিজনরাই এই রাজ্যে মাদকের স্থিতি ঘটিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের জমিতে দিয়ে পদক্ষেপ করুন, শুধুমাত্র কাগজপত্রে আর মুখের কথাতেই নয়। আমরা চাই যে এটার সত্যিতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইন প্রণয়ন করা এবং সদলীয় যে কোনো কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। কংগ্রেস আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের ব্যাপকতা আরো দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সমস্ত গণসংগঠন কংগ্রেস সংগঠনকে আমরা রাজ্যে এটা দিয়ে দেব। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবচেয়ে শোষিত বঞ্চিত
যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পঙ্ক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকলাপ যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে আরও দিন 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারা মোটরাইজড ট্রাইসাইকেল পান। 50% দিব্যাঙ্গতা রয়েছে ভাই বোন যারা আছেন এবং তাদের আপনার ভেরিফিকেশনও হয়, তারা এটা চালাতেন পান কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয় আরও 100 লাখ, আমরা আরও 100 হোক সাইকেল মোটরসাইকেল আমরা দিতে পারি। সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যদি আপনি নিতে থাকেন 80% দিব্যাঙ্গ রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি সিঙ্গারের সঙ্গে যোগাযোগ করবেন, এই কাজগুলি আমরা করবো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচন্ড গরম, আমি বসে আছি এখানে, মানে 12 বছর ধরে কাজ করতেছে গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे। मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता। आईपीएफटी ने जो गलती की वो गलती मैं नहीं करनी, और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सुदीप से बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया। সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না। हम आपके एमडीसी और एमएलए को खरीदने की कोशिश करेंगे। त्रिपुरा सिंह के खिलाफ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। প্রতিনিয়তই আমরা দেখতে পাই রাজনীতিতে বিশেষ কিছু বিষয় নিয়ে জ্বলন্ত থাকে এবং রাজনীতি একেবারে উত্তপ্ত অবস্থায় থাকে। আজকের দিনে এডিসি এলাকাকে নিয়ে বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা খোলাসা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন তিপ্রাসা জনগণদের কাছে জনপ্রিয় বুবাগরা, তার পাশাপাশি তিপ্রা মথা অর্থাৎ রাজ্যের একটি জনপ্রিয় দল তিপ্রা মথার যিনি চেয়ারম্যান রয়েছেন, যিনি সুপ্রিমো রয়েছেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিপ্রা মথা দলের যে দাবিকে নিয়ে দলটিকে শুরু করা আপনাদের, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই দাবি
আজকের দিনে কতটুকু এগিয়েছে? কেননা আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পেয়েছি এই বিষয়টাকে নিয়ে ইন্টারলকিউটার একটা শব্দ উঠে এসেছিল। তার পাশাপাশি যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, ওনার সাথে আপনি অনেকবার কথোপকথন হয়েছে। তার পাশাপাশি অমিত শাহ আপনাকে আশ্বাসও করেছিলেন বা আশ্বস্ত করেছিলেন। তারপর আজকের দিনে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কি স্ট্যাটাস রয়েছে? पूजा, ये जो आपने सवाल मुझसे पूछा है ये आप होम मिनिस्टर से पूछ लीजिए, क्योंकि अब मैं होम मिनिस्टर ने जो मुझे कहा या जो मेरे पार्टी प्रेसिडेंट विजय कुमार रंखोल, MLAs, लीडर ऑफ द ऑपोजिशन अनिमेश देव वर्मा, EMs, CM को बताया है, वो बात अब हम लोग पब्लिक को नहीं बोलेंगे। हम लोग एक बात समझ चुके हैं कि जब तक हम गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर प्रेशर नहीं रखेंगे हमारे डिमांड के लिए, ये लोग अपना ही टाइम लेंगे। तो हमारा जॉब है कि हम अपने कम्युनिटी के बारे में बात करें, हमारा कोर डिमांड के बारे में बात करें और आंदोलन स्टार्ट करें, क्योंकि जब तक हम प्रेशर में नहीं रखेंगे इनको, कोई सीरियसली जल्दी काम नहीं करेगा। और ये बात एकदम क्लियर हो चुका है, इंटरलॉक्यूटर हो, क्योंकि नोटिफिकेशन भी निकला था, तब उसके बाद फ़ोन आया कि मणिपुर में प्रॉब्लम है, जो भी है। अब लास्ट टाइम भी 1 तारीख को मीटिंग हुई, उनको जो बोलना था उन्होंने मेरे सब लीडर्स को बताया, लेकिन हमें लगता है कि अगर हम ग्राउंड में एजिटेशन या मूवमेंट नहीं करें तो वो प्रेशर और दबाव नहीं रहेगा गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर, और जब तक गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर दबाव नहीं रहता वो कुछ करता नहीं। স্যার, বর্তমানে আমরা যদি দেখি যে এডিসি এলাকায় জনপ্রিয় দল রয়েছে তিপ্রামথা, রাজ্যের মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছে তিপ্রামথা এবং তিপ্রামথার যিনি বিরোধী দলনেতা রয়েছেন অনিমেষ দেববর্মা। বর্তমানে রাজ্যে ত্রয়োদশ ত্রিপুরার যে বিধানসভা অধিবেশন আমরা দেখতে পাচ্ছি, অধিবেশন বসে এবং সেই অধিবেশনে আমরা দেখতে পাই গতকাল বিশেষভাবে সেখানে যাদবলাল যিনি বিধায়ক রয়েছেন উনার একটি বিষয়কে নিয়ে অনেকটাই উত্তপ্ত ছিল বিধানসভা মহল, এবং সেখানে বিরোধী যে পক্ষ ছিল তারাও বিরোধিতা করেন এবং তার পাশাপাশি কিন্তু বাজেটও সেখানে পেশ হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে 27,654 কোটি টাকার বাজেট পেশ হয় এবং তার মধ্যে 611.3 কোটি টাকার ঘাটতি সেখানে দেখা গেছে। আমরা যাদবলাল নাথের বিষয়টিতে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখি, কিন্তু বাজেট যে পেশ করা হয় তার বিষয়ে আমরা বিরোধিতা করতে দেখিনি, বা আমরা যদি বলি যে সেই বিষয়টাকে নিয়ে বা বাজেটের বিষয়ে বিরোধিতা করতে দেখা যায়নি বিরোধী পক্ষকে, কি কারণে? তবে কি সরকার পক্ষের যে বাজেট পেশ করা তাকে আপনারা সমর্থন করেছেন? वी हैव नॉट सपोर्टेड द बजट। मंडे को फिर से जब असेंबली शुरू होगा आप हमारा पोजीशन देख लेंगे। हम लोग गवर्नमेंट के पक्ष में नहीं हैं। आपने 27,000 करोड़ का बजट देखा, आप जानते हैं कि एडीसी को कितना पैसा मिला है? 672, लेस देन 2%। एडीसी 68% ऑफ त्रिपुरा है, 35% ऑफ द पॉपुलेशन एडीसी के अंदर रहता है, हमें 2% बजट मिला गया। क्यों? सैलरी में 90% पैसा चला जाएगा। 30+ डिपार्टमेंट्स हैं हमारे पास, उसमें हम 40-50 करोड़ में क्या काम करेंगे? तो गवर्नमेंट ने जो खुद भी वादा किया था इलेक्शन के टाइम, खुद के मैनिफेस्टो में, वो भी उन्होंने पूरा नहीं किया। तो हाउ कैन वी एग्री विद द बजट? ये जो बजट प्रेजेंट किया गया है ये आप मंडे में देखेंगे कि हम इनका पूरा कागज़ को देखकर, स्टडी कर कर, डाइसेक्ट कर कर एज कंबाइंड ऑपोजिशन ये गवर्नमेंट को हम एक्सपोज करेंगे कि उनका बजट एक्चुअली कुछ नहीं है। বিরোধী দল হিসাবে আপনারা সোমবারে তিপ্রাসা জনগণদের জন্য কি ডিমান্ড রাখতে চলেছেন অধিবেশনে? वो आप मेरे लीडर ऑफ द ऑपोजिशन से पूछ लीजिए। हमारा पॉइंट वेरी क्लियर है, असेंबली में लीडर ऑफ द ऑपोजिशन फाइट करेगा, ग्राउंड में मैं फाइट करूँगा, हमारा पार्टी फाइट करेगा। और हमारा पार्टी जो बना है वो एक मूवमेंट से बना है, ये मूवमेंट है ग्रेटर त्रिपुरालैंड। IPFT भी जो बना वो एक मूवमेंट से बना फॉर त्रिपुरालैंड। आज आप देखेंगे कि IPFT ने जो गलती किया वो गलती मैं नहीं करने वाला। बिना अपनी कम्युनिटी को कुछ कॉन्स्टिट्यूशनल राइट्स देकर, ग्रेटर त्रिपुरालैंड का राइट देकर अगर हम सरकार में बैठ गए तो हमारे लोग का दिल टूट जाएगा और हमें कोई विश्वास नहीं करेगा। जो गलती NC देव वर्मा ने किया वो गलती मैं नहीं कर सकता। विदाउट गेटिंग इन राइटिंग
I will not sit in the government with BJP. চলতি বছরের যে অধিবেশন তার প্রথম দিনে আমরা দেখতে পাই যে বিধায়করা ওয়াকআউট করে নেয় এবং 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তার মধ্যে আমরা তিপ্রামথার নেতৃত্বদের অনেকটাই কালকে বিরোধিতা করতে দেখেছি একটি বিষয়কে নিয়ে, এবং সেখানে বিশ্বকেতু দেববর্মা বা আমরা যদি বলি নন্দিতা রিয়াং এবং রঞ্জিত দেববর্মা তাদের আমরা বিশেষ পদক্ষেপ দেখতে পাই এবং তাদেরকে সেই কারণে সাসপেন্ড করে দেওয়া হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सस्पेंड तो मिस्टर नाथ का भी होना चाहिए था, जो अपने मोबाइल फ़ोन में ऑब्सीन कंटेंट देख रहा था। आई डोंट वांट टू से इट, आप यू आर अ लेडी योरसेल्फ, आई डोंट वांट टू से समथिंग व्हिच इज़ एम्बैरेसिंग। सस्पेंड तो उनका भी होना चाहिए था ना। हमने तो चिल्लाया, हमने तो शायद टेबल के ऊपर खड़ा होकर उन्होंने कुछ चिल्लाया। ठीक है, अगर आपको वो ख़राब लगा तो जो बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फ़ोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया, उससे असेंबली का नाम छोटा नहीं हुआ। तो जो कांच के घर में रहते हैं वो दूसरे के घर में पत्थर मत फेंके, क्योंकि उनको भी स्वीकार करना चाहिए। अच्छा, वो एमएलए क्यों नहीं आया कल असेंबली में? क्या वो बीमार है? शर्म से नहीं आ सकता क्योंकि गिल्टी है। स्पीकर ने अभी तक डिसीजन क्यों नहीं लिया? अगर आप रूलिंग गवर्नमेंट से हैं तो आपको छूट मिलेगा, और अगर आप ऑपोजिशन से हैं तो आपको सस्पेंड किया जाएगा। तो पब्लिक भी देख रही है ना कि कौन न्यूट्रल है, कौन फेयर है और कौन अनफेयर है। और ये लोग सब पूरे ज़िंदगी पावर में नहीं रहने वाले। पावर सबका आता है, जाता भी है। जब जाएंगे तब इनको मालूम पड़ेगा कि जब इनके पास अच्छा, देखिए सीएम इज़ अ जेंटलमैन, सब लोग बोलते हैं कि सीएम जेंटलमैन है, तो सीएम को भी तो लगता होगा कि मेरा ही एमएलए ये कर रहा है असेंबली में, उनको सस्पेंड क्यों नहीं किया गया? कि उनके ऊपर प्रेशर है कि नहीं ना करे? ये सब सवाल है। बीजेपी के अंदर भी बहुत प्रॉब्लम्स है, लेकिन वो उनका अंदर पार्टी का प्रॉब्लम है, इसके लिए मैं ज़्यादा बोलना नहीं चाहता हूँ, लेकिन उनके अंदर भी बहुत प्रॉब्लम्स है। কাল বিধানসভায় অধিবেশনে আমরা দেখতে পাই একটি নতুন বিষয়, সেখানে বিরোধী দল থেকে একজন নেতৃত্ব, কংগ্রেস দলের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আমরা দেখতে পাই বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? मैंने सुदीप से कल रात बात किया। सुदीप का एक स्टाइल है, उसने गंगा जल से किया, वो सुदीप का पॉलिटिकल स्टांस है। लेकिन सुदीप इज़ आप Sudeep has been seasoned MLA, legislator, and मेरे संग भी काम किया है सुदीप ने। हम लोग कांग्रेस में एक साथ थे, तो वो उनका स्टाइल है। लेकिन जो उसका मैसेज था वो गलत नहीं था कि जो लास्ट असेंबली सेशन में हुआ है कि एमएलए ने ऐसा कांड किया, कॉट ऑन कैमरा, तो उसके अगेंस्ट तो एक्शन लिया जाना चाहिए था। अगर नहीं लेंगे तो मतलब कि घर का नेम असेंबली का गरिमा गिर गया है। तो सुदीप ने जो किया उसने किया, मैं उसके खिलाफ नहीं हूँ। सुदीप ने जो किया उसने किया। আমরা যদি বলি অতি অল্প সময়ে এডিসি এলাকায় পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় দল তিপ্রামথা এবং ক্ষমতায় তিপ্রামথা, সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না, এবং এই বিষয়ে আপনাকে আমরা দেখতে পাই। आप मंडे में देखेंगे पूजा, यही बात उठाया जाएगा। आप डेवलपमेंट के लिए फंड्स रोक सकते हैं, चलिए आपने डेवलपमेंट के लिए कुछ फंड नहीं किया, आपने फ्यूचर स्कीम्स के लिए फंड होल्ड कर दिया, आप सैलरी होल्ड करते हैं, तो आपका क्या मतलब है कि बिकॉज आपने तिप्रामथा को वोट किया, बिकॉज आपने हमारे पार्टी को वोट नहीं किया, आपको सज़ा दिया जाएगा, इसके लिए आपका फंड्स हम नहीं भेजेंगे, क्योंकि आपको सज़ा मिलना चाहिए। आपने ये पाप कैसे किया कि आपने बीजेपी को वोट नहीं किया, तिप्रामथा को वोट किया? और ये जो एम्प्लॉयज़ हैं, इनके घर में फैमिली है, इनके बच्चे हैं, इनके माँ हैं, इनके परिवार है, इनका भी एक प्रेशर रहता है, प्रॉब्लम रहता है। आपने ये करके अपने ही त्रिपुरा के जनता को सज़ा दिया है। और ये मैंने देखा है बहुत पॉलिटिक्स में, आप पॉलिटिक्स में मुझे सज़ा दे दीजिए, मैं विपक्ष में हूँ, पॉलिटिशियन को के खिलाफ लड़िए, आम जनता को
प्रॉब्लम में मत लाइए। आम जनता एक बार आपको वोट करता है, एक बार किसी और को कर सकता है, एक बार किसी और को कर सकता है, वो उनका अधिकार है। लेकिन आपका एक दायित्व बनता है कि एज अ गवर्नमेंट आप सबको बराबर मानकर चले। लेकिन यहाँ में ये नहीं हुआ। आप देखेंगे मंडे में ये बात हम उठाएंगे। और ये जो डिले इन रिलीज ऑफ फंड्स है, ये बेसिकली हमें आर्म ट्विस्ट करने का कोशिश किया जा रहा है कि आप आकर हमारे संग बैठ जाओ। आप बैठ जाएंगे तो सब चीज़ स्मूथ हो जाएगा, सब ठीक हो जाएगा। अगर आप नहीं आओगे तो हम आपका फंड्स रोक देंगे। आप अगर नहीं आओगे तो हम आपके एमडीसीज और एमएलएस को खरीदने की कोशिश করেंगे। लेकिন एक बात সরি ফর ইন্টারাপ্ট ইউ, একটা বিষয় রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি বলেন যে এডিসির জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, এই বিষয়ে কি বলবেন? वेल, मुख्यमंत्री जी इज न्यू चीफ मिनिस्टर। जैसे मैंने पहले भी कहा, जेंटलमैन हैं, लेकिन उनके पास सब इन्फॉर्मेशन नहीं रहता। अगर उनको ये सफिशिएंट लगता है तो आप, जैसे मैंने कहा, 68% ऑफ त्रिपुरा इज एडीसी, आपने 2% फंड्स दिया है। 35% पॉपुलेशन रहता है, आपने 2% फंड्स दिया है। इसका क्या मतलब है? और जो फंड्स दिया है 90% सैलरी में चला जाएगा, तो आप डेवलपमेंट कैसे करेंगे? आप नए लोगों को क्वालिटी टीचर्स को नौकरी कैसे देंगे? आप नर्सेज को नौकरी कैसे देंगे? आप पानी का समस्या कैसे हल करेंगे? आप शिक्षा का समस्या कैसे हल करेंगे? आप रोड कैसे बनाएंगे? बिजली का प्रॉब्लम है वो कैसे ठीक करेंगे? ड्रिंकिंग वाटर का प्रॉब्लम कैसे ठीक करेंगे? तो एम्प्लॉयमेंट एक्सचेंज बना के रखा है। और अब तो ये भी हो गया है कि एम्प्लॉयमेंट एक्सचेंज में भी टाइमली पैसा नहीं आता, जबकि सब गैस का जो टैक्सेस है वो हमारे एडीसी एरिया से निकलता है। सब पेट्रोलियम, ऑयल, गैस, सबका ओएनजीसी, गेल, ऑयल इंडिया, सबका हमारे एरिया से निकलता है। तभी भी हमें टाइम में मिलता है वो पैसा? नहीं मिलता है। क्यों? ये तो एक्सप्लॉयटेशन हो गया ना। ये तो आपने हमें पूरा अपने ही राज्य में हमें एक्सप्लॉइट करके हमको नीचे गरीब रखकर आप आगे बढ़ रहे हैं। और इसके बाद आप बोलते हैं सबका साथ सबका विकास, कैसे होगा ये? तो सीएम साहब इज़ अ ऑनरेबल मैन, ही इज़ अ जेंटलमैन। मैं उनके खिलाफ पर्सनली ना मैंने पिछले सीएम के खिलाफ कुछ बोला, मैं ना इनके खिलाफ कुछ बोलूँगा। लेकिन मुझे नहीं लगता है कि जिन्होंने भी इनको कहा है कि ये सफिशिएंट है, उन्होंने ठीक पिक्चर दिखाया है। इट इज़ एब्सोल्युटली इनसफिशिएंट फंड्स। যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ককবরক ভাষা, রোমান লিপির দাবি আমরা দেখতে পাচ্ছি বহুদিন ধরে চলে আসছে। আপনি ময়দানে নেমে তার জন্য আন্দোলন করতেও আমরা দেখেছি। সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে রয়েছে ডক্টর অতুল দেববর্মা, বিরালাল ত্রিপুরা এবং সেখানে রয়েছেন অপরজন রয়েছেন সেখানে ধীরেন্দ্র কোলই। এবং আমরা দেখতে পাই যে এই তিনজনের যে কমিটি তার মধ্যে কনভেনার ডক্টর অতুল দেববর্মা। আপনাদের দলেরই কিছু নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলি। তারা বলে বা তাদের প্রতিক্রিয়া ছিল সেখানে যে এই তিনজনই নাকি এই যে কমিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে এই কমিটি? नो प्रॉब्लम। अतुल देवबर्मा इज आरएसएस मेंबर, विश्व हिंदू परिषद आरएसएस मेंबर। बीरालाल भी शायद आरएसएस से है और मिस्टर कोलोई भी शायद स्कूल टीचर है, जो भी है वो भी है। लेकिन अगर आपको एक कमेटी बनाना है तो आप रखिए ना, आरएसएस से किसी को रखिए, नो प्रॉब्लम। आप नॉन आरएसएस बैकग्राउंड से भी किसी को रखिए, कांग्रेस के बैकग्राउंड से भी किसी को रखिए, कम्युनिस्ट की लाइन से भी किसी को रखिए, जो इंग्लिश लैंग्वेज में रोमन स्क्रिप्ट में बात करें उसको भी रखिए। लेकिन आप तीनों को एक ही बैकग्राउंड से हैं, एक ही पार्टी से हैं, एक ही सिंपथाइज, और तब आप बोलेंगे कि ये कमेटी बनेगा तो आपको मालूम है कि इनका फाइनल डिसीजन क्या होगा। जो मालिक बोलेगा वही करेंगे। लेकिन मैक्सिमम तिप्रासास want to write Kokborok in, or I would personally not use the word Kokborok, I would like to use the word Koktiprasa, because the Riang dialect is slightly different, the Jamatia dialect is slightly, there are variations. So Koktiprasa is a better word. Would like to write it in Roman script, लेकिन आप नहीं करना चाहते हैं क्योंकि आप नहीं चाहते कि हम लोग इंग्लिश सीखें। आप नहीं चाहते कि हमारा बच्चा कल इंग्लिश सीखकर कंप्यूटर सीखे, अच्छे नौकरी में मिले। आप चाहते हैं कि हम लोग बस पूरे ज़िंदगी बकरी, सुअर, बैल पालकर जंगल में रहे, आदिवासी जैसा। आप नहीं चाहते कि आपका बच्चा और हमारा बच्चा एक संग एक ही स्कूल में जाए। इंडिया का कॉन्स्टिट्यूशन किस में लिखा है?
इंडिया का कॉन्स्टिट्यूशन इंग्लिश में लिखा है, उसमें आपको आपत्ति नहीं है। तो हमारा जो भाषा है हमको डिसाइड करने दीजिए। CBSE में हमको रोमन स्क्रिप्ट में लिखना है, हमें आप ऑप्शन दीजिए। मैं नहीं बोल रहा हूँ कि आप बंगाली को हटा दीजिए या देवनागरी को मत रखिए, ऑप्शन रखिए ना, हमारे लोगों को चूज करने दीजिए। आप वो ऑप्शन भी नहीं देंगे। जब आप कहीं भी जाते हैं तो आपको चॉइस करने का एक राइट मिलता है ना कि मैं ये देखूंगा या मैं ये लूंगा या मैं लूंगा। आप वो ऑप्शन भी नहीं देते। आप तो मालिक बन के रहे ना, आप तो भगवान बन के हमारे ऊपर बैठे हैं। तो ये कमेटी बनेगा, ये मेकअप कमेटी होगा, कमेटी 4-5 बार मिलेगा और अपने ही लोगों से बात होगा और बाद में रिपोर्ट दिया जाएगा। वो असेंबली में टेबल होगा, फिर से लोग ओपोज करेंगे, फिर से कुछ नहीं होगा। कुछ नहीं होगा तो वेरी गुड, क्योंकि कुछ नहीं होगा मतलब कि तिपरासा लोग अभी भी स्क्रिप्ट में कोई फाइनलिटी नहीं आएगा और वो पीछे रहेंगे। ये लोग सोल्यूशन ही नहीं चाहते हैं। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे, आप ये बोलेंगे भी नहीं क्योंकि आपको वोट नहीं मिलेगा। तो आप कमेटी बनाइए, कमेटी डिले करते रहेगा, बाद में देगा, आप मानेंगे नहीं, फिर से वही चीज़ होगा। ये करते करते हम लोग थक जाएंगे, बूढ़े हो जाएंगे, थक जाएंगे, तब फिर से यही चलेगा। ये पूरा प्लानिंग है। लेकिन मैं आपको बोल रहा हूँ, एक दिन पाप लगेगा इन लोगों को, पाप लगेगा कि एक गरीब गांव के आदिवासी जनजाति को ऐसा रखा गया, पाप लगेगा इनको। আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু বিষয় বর্তমানে উঠে আসে, সেখানে আমরা এমডিসি সদাগর গোলই বা আপনাদের একজন নেতৃত্ব রয়েছেন ডেভিড মুরা সিং, তাদেরকে দেখতে পাই যে তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন যে যারা এমএলএ রয়েছে তারা দলের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিষয়টি কি রয়েছে বা এর কতটুকু সত্যতা? मुरा अपना घर का आदमी है, मुरा से मेरा बात होते ही रहता है। उनका कुछ भी ग्रीवियंस है मैं देख लूँगा, ये कोई इम्पोर्टेंट इशू नहीं है। और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई मेरा रिश्तेदार नहीं था, सौदागर को भी मैंने ही आइडेंटिफाई करके मैंने ही उसको चांस दिया, मैंने ही उसके लिए कैंपेन किया और मैंने ही उसको कैंपेन करके जिताया भी है ओमपी से। तो वो अपना ही लड़का है, हमारे सब लड़के लोग हैं। फैमिली में कभी कभी किसी का दिल टूटता है, किसी का दिल खुश होता है, लेकिन फैमिली में बैठकर सब ठीक हो जाएगा। और हाँ, मैंने आज अपने स्पीच में भी बोला कि हमारे एमडीसीज, ईएम्स और एमएलएस को काला चश्मा और आईफोन यूज़ करना कम करना चाहिए और ये मत भूलना चाहिए कि ये लोग राजा या ठाकुर के बेटे नहीं हैं, गांव से आए हैं, गरीब परिवार से आए हैं और इतना जल्दी अपने उसका पूरा लीगल फीस, उसके घर का जो प्रॉब्लम था मैंने हेल्प किया। वो कभी कभी उनको भी दिल छोटा होता है, दुखता है, लेकिन डेविड भी जानता है और सौदागर भी जानता है कि आई लव देम और उनको मेरे संग कोई प्रॉब्लम नहीं है। लोकल लेवल में कहीं में डिस्प्यूट हो सकता है, वो भी मैं ठीक कर दूंगा, मेरे संग उनका किसी का प्रॉब्लम नहीं है। স্যার, তবে যে বিষয়টি বলছে যে যারা ইএম রয়েছে বা এমএলএরা রয়েছে, कहा ना लोकल लेवल में हो सकता है पूजा। क्या जितेंद्र चौधरी और मानी बाबू के लोकल लेवल में प्रॉब्लम नहीं था? होता है। कांग्रेस में कम प्रॉब्लम है क्या? मैं तो कांग्रेस में था, लोकल लेवल में कितना प्रॉब्लम होता है। बीजेपी में क्या अभी प्रॉब्लम नहीं है? जब मानिक शाह को बनाया था तो एक मंथ कुर्सी निकाल के सब फेंकने लगा, ये लोकल लेवल में होता है। लेकिन जब तक इनको मेरे संग प्रॉब्लम नहीं है, मुझे भी इनके साथ कोई आपत्ति नहीं है, मैं इसको हैंडल कर दूंगा। যিনি এমডিসি রয়েছেন হংস কুমার ত্রিপুরা, আমরা দেখতে পাই উনার সাথে বা উনি এডিসির বিরোধী দলনেতা ছিলেন এক সময় এবং রেজিগনেশনের পর তিনি ত্রিপুরা মথায় যোগদান করেন। উনার আমরা বর্তমানে রাজনীতিতে কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না এবং এমনও বিষয় শোনা যাচ্ছে তিনি বিজেপিতে আবারও গিয়ে যোগদান করতে পারেন এবং এমনও কিছু বিষয় শোনা যাচ্ছে এমডিসি সদাগর কলইও নাকি বিজেপিতে যোগদান করতে পারেন। তাছাড়াও আরও 6 জন এমডিসির বিজেপিতে যোগদানের কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্যার, तो ठीक है, नो प्रॉब्लम। मैं नेतृत्व डेविड मुरा सिंह, मैं आपको बोल रहा हूँ, मुझे भी खबर मिला है कि बीजेपी डायरेक्टली कोई बीजेपी में नहीं लाएगा। वो जैसे 2001 से 2005 में पैसा देकर फंड करके एक नया पार्टी शुरू करेगा जो और भी जोर से तिपरालैंड बोलेगा और मोथा को कमज़ोर करने, वो पुराना उनका खेल है, ऑपरेशन लोटस जो बोलते हैं। लेकिन यहाँ में डायरेक्टली बीजेपी में नहीं लाएगा क्योंकि पब्लिक नहीं चाहती बीजेपी कभी। मुझे नहीं लगता कि कोई जाएगा, आपने जिनका नाम लिया नहीं जाएगा।
लेकिन नहीं, अब सुन लीजिए मेरा बात। और अगर जाना भी है तो जाने दीजिए ना, जब तक प्रद्योत विक्रम माणिक्य नहीं जाएगा आप सबको ले जाइए, पब्लिक मेरे साथ है। और जब तक मैं अपना कमिटमेंट कि मैं बिना ग्रेटर तिपरा लैंड का कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर मैं गवर्नमेंट में नहीं बैठूंगा, मैं जब तक नहीं आऊँगा तब तक आप जितना को भी लेना चाहे, लोकसभा में तो उनको मेरे खिलाफ ही फाइट करना पड़ेगा ना। और मुझे नाराज़ करके और हमारे जनता को, कम्युनिटी को नाराज़ करके आप 5, 6, 10, 15, 20, 25 लीडर को लेने से क्या मिलेगा? आप सिर्फ लीडर्स को लेंगे लेकिन पब्लिक को नहीं ले रहे ना आप, तो कुछ फर्क नहीं पड़ता, कुछ फर्क नहीं पड़ता। और बीजेपी में पहले से इतने उनके बड़े बड़े लीडर्स हैं जिनको स्पेस नहीं मिल रहा है, वो तिपरा मोथा के लीडर्स को लेके जाएंगे तो जो लीडर्स हैं वो हमारे पास आ जाएंगे, वो कोई फर्क नहीं पड़ता। मैं पॉलिटिक्स नहीं करना चाहता हूँ, मैं वही गलती जो IPFT ने किया था, NC देव वर्मा गवर्नमेंट में बैठ गए बिना कुछ अग्रीमेंट साइन करके, 5 साल तक मंत्री बन के रहे, मेवाड़ रहा, प्रेम कुमार रियांग रहा, लेकिन तिपरा साहब को कुछ नहीं मिला, इसके लिए IPFT खत्म हो गया। अगर वो लोग ऑपोजिशन में बैठते क्योंकि उनको कुछ नहीं मिला, तो मैं आज बोल रहा हूँ कि तिपरा मोथा कहीं नहीं होता, IPFT कहीं होता। लेकिन आज भी आप देखेंगे कि इनको मंत्रिमंडल में बैठना बहुत इंपॉर्टेंट है, अपने लोगों के लिए बात करना कम इंपॉर्टेंट है। तो अगर मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता, या मैं कांग्रेस ही नहीं छोड़ता, आराम से कुछ ना MP तो मिल जाता मुझे। लेकिन मुझे लगा कि हमें अपने कम्युनिटी को कुछ देना है, 70 साल से बहुत सफ़र है हम लोगों का, बहुत प्रॉब्लम्स है, उनको कुछ देना है, इसके लिए मैं आया हूँ। अगर पैसे ही कमाना होता तो इलेक्शन के टाइम ही अलायंस कर लेता बीजेपी के साथ। इलेक्शन में तो मुफ्त का तो कोई इलेक्शन फाइट नहीं करता, लेकिन मैंने नहीं किया क्योंकि मुझे लगता है कि मुझे अपने लोगों को जवाब देना पड़ेगा, और मैं जब तक अपने लोगों को कुछ नहीं दूं, मैं अपना क्रेडिबिलिटी खोना नहीं चाहता, बस। तो ये फ़र्क नहीं पड़ता, आप जिनका भी नाम ले रहे हैं फ़र्क नहीं पड़ता, वो मुझसे बात भी कर रहे हैं। किसी का दिल दुखता है, किसी का दिल होता। होंशो का नाम लिया, होंशो बीजेपी में था, उससे पहले आप लोग जानते नहीं, मेरे संग कांग्रेस में था होंशो बीजेपी से मेरे पास आया है, इलेक्शन फाइट किया, नहीं जीता, शंभू चकमा के अगेंस्ट हारा, बहुत वायलेंट इलेक्शन हुआ। अब होंशो से भी मैंने बात किया, होंशो भी कहता है कि महाराज मैं थका हूं लेकिन मैं फाइट करने के लिए तैयार हूं, मुझे थोड़ा दिन आराम करने दो। तो आराम करने दो, मैं तो हूं ना। और तिपरा सा लोग मुझे देखकर सामने आ रहे हैं, तो ये फर्क नहीं पड़ता। ये मूवमेंट है, मूवमेंट में अगर ऊपर का लीडर ठीक है और नीचे के लोग उसके ऊपर विश्वास करते हैं तो बीच का कुछ फर्क नहीं पड़ता। স্যার, উপরের লিডার যে বিষয়টা বললেন তার মধ্যে পড়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, উনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটাও পোস্ট রয়েছে এবং আপনাদেরই সক্রিয় নেতৃত্বের মাধ্যমে পোস্ট করা, কি রয়েছে? Animesh Debarma will not take any position until we do not get anything in writing, Greater Tipra land for constitutional solution in writing. ये मेरा बात क्लियर है कि बिना अपने कम्युनिटी को कुछ देकर कोई भी MLA तिपरा मोथा से मंत्री नहीं बनेगा। ये अनिमेश के खिलाफ षड्यंत्र है, उसको नीचे दिखाने का, उसको कमज़ोर करने का षड्यंत्र है। अनिमेश ने खुद मुझे कहा है कि आई विल नॉट टेक एनी पोस्ट टिल आई डोंट गेट समथिंग फॉर माई कम्युनिटी। ये बात एक व्यक्ति का नहीं है। तो मैं आ सकता हूँ कल डेप्यूटी CM बन के, अनिमेश क्यों, मैं बन सकता हूँ, लेकिन ये ऐसा नहीं चलता। हमको अपने लोगों को कुछ देना है। और डेप्यूटी CM बन के या MP बन के कैसे शक्ल दिखाओगे अपने लोगों को कि इतना बड़ा बात किया, आप आंदोलन किया, कितने लोगों ने सैक्रिफाइस किया, बलिदान किया, और बाद में अपने स्वार्थ के लिए हमने गवर्नमेंट में बैठ गए? नहीं हो सकता ये। স্যার, জনগণের মধ্যে একটা প্রশ্ন, আপনি একরকম বক্তব্য রাখছেন, আপনাদের দলে যারা নেতৃত্বরা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট দেখা যাচ্ছে, তো সেখানে প্রত্যেকের মধ্যে এমনটাই জেগে উঠছে যে হয়তোবা ত্রিপুরা মোথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে বা দলের মধ্যে সমস্যা রয়েছে, সেই বিষয়টা একটু देखो। उतावलापन तो सबके पास रहता है। आज तक कोई आंचलिक पार्टी ने ना
न्यूट्रल रहा नहीं, ना कांग्रेस सीपीएम के साथ ना बीजेपी के साथ। तो न्यूट्रल रहने में भी बहुत लोगों को अनकंफर्टेबल लगता है। तो यही बात मैंने बीजेपी को भी बोल दिया है कि अगर आप हमारा सोल्यूशन नहीं देना चाहते तो हमको भी ऑपोजिशन के संग बैठकर बात करना पड़ेगा, और जिस दिन वो बात होगा उस दिन पूरा क्लियर हो जाएगा कौन किसके साइड में है। ये मैं बहुत इंपॉर्टेंट बात बोल रहा हूँ कि हमको भी सोचना पड़ेगा, क्योंकि हिंदुस्तान में एनडीए है और यूपीए है, बीच में कोई नहीं है। जो भी है वो इधर उधर लास्ट में आ जाएगा। तो हमको भी डिसाइड करना पड़ेगा कि अगर एनडीए हमें सोल्यूशन नहीं देती तो यूपीए के संग हमको बैठना पड़ेगा। স্যার, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিধানসভা নির্বাচন দেখতে পাই, তারপর থেকেই ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন বললেই চলে। এখনো পর্যন্ত উপনির্বাচন হচ্ছে না। धनपुर में 1-to-1 करने ही से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा, और लोकसभा में भी 1-to-1 करने से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा। आप इंटेलिजेंट है, पब्लिक इंटेलिजेंट है, समझदार को इशारे ही काफ़ी है, लेकिन धनपुर में 1:1 होना चाहिए, एंड लोकसभा में भी दोनों सीट में 1:1 होना चाहिए। अब जिनको जो समझना समझ ले, लेकिन ये स्टेटमेंट मैं फुल अथॉरिटी के साथ बोल रहा हूँ। हमको हल्का ना ले, 1:1 ही होगा, और कहीं मैं सपोर्ट करूँगा, कहीं में मुझे सपोर्ट मिलेगा। सर, आज माधवपुर मंच में हमने देखा कि आप विलेज काउंसिल इलेक्शन के बारे में कुछ बोला, क्या था वो? हमारा मैटर गया था कोर्ट में। गवर्नमेंट का जो अटॉर्नी जनरल था वो सेटिस्फैक्ट्री आंसर नहीं दे पाया, तो हाई कोर्ट ने कहा है कि मंडे को ऑर्डर निकलेगा, और वेडनेसडे को कंटेम्प्ट ऑर्डर हमको फाइल करना है हाई कोर्ट में, और चीफ जस्टिस ने कहा है कि वो जल्द से जल्द वो मैटर को सुनेगा और ऑर्डर भी पास करेगा कि स्टेट गवर्नमेंट ने क्यों नहीं ये विलेज काउंसिल इलेक्शन कराया। और कंटेम्प्ट ऑर्डर में हम लोग चीफ सेक्रेटरी, स्टेट इलेक्शन कमिश्नर, ट्राइबल वेलफेयर मिनिस्टर, ट्राइबल वेलफेयर को भी पार्टी बनाकर कोर्ट में ड्रैग करेंगे, क्योंकि उन्होंने क्यों नहीं कोर्ट का डायरेक्टिव को माना है। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বেশ কিছু যে কোশ্চেনগুলি উঠে আসছিল, জনগণের মধ্যে যে প্রশ্ন উঠে আসছিল, সেগুলোকে নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা মথার সুপ্রিমো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তিনি আমরা শুনে নেব। देखिए, सबसे इम्पोर्टेंट चीज़ है दैट देयर शुड बी शांति, पीस। जो भी हमारा एजिटेशन होगा, मैं बहुत क्लियर हूँ कि ये एजिटेशन अपने अधिकार के लिए होना चाहिए, कोई कम्युनिटी को टारगेट करके नहीं होना चाहिए, कोई धर्म को टारगेट करके नहीं होना चाहिए। तो ये जो एजिटेशन होगा, इसमें हम वो IPFT जैसा रास्ता नहीं निकालना चाहते, जहाँ में ट्राइबल बंगाली के बीच में तनाव हो, क्रिश्चियन हिंदू, मुस्लिम हिंदू, इसमें तनाव हो। हमको अपना अधिकार शांति से रखना है, लेकिन प्रेशर डाल के रखना है, और हमें बहुत केयरफुल होना है, क्योंकि बहुत लोग चाहते हैं कि असली मुद्दा जो ज़मीन का है, जो एम्पावरमेंट का है, जो फंडिंग का है, जो कॉन्स्टिट्यूशनल राइट्स का है, उसको छोड़कर हम हिंदू, मुसलमान या ट्राइबल बंगाली करने की कोशिश करें। ये लोग चाहते हैं कि हम असली इशू से दूर होकर नफ़रत की राजनीति करें। मैं नफ़रत की राजनीति नहीं करना चाहता हूँ। मुझे लगता है कि जिस दिन त्रिपुरा का इंडिजिनस तिप्रासा एंड द बंगालीज कम टुगेदर, वी कैन मेक त्रिपुरा, वी कैन डेवलप त्रिपुरा, एंड वी कैन ऑल्सो सेव त्रिपुरा एज द होल, एंड वी कैन ऑल्सो सेव त्रिपुरा फ्रॉम अक्रॉस द बॉर्डर। बांग्लादेश में भी सिचुएशन इतना अच्छा नहीं है। शेख हसीना के बाद बांग्लादेश में भी बहुत फंडामेंटलिज्म बढ़ रहा है, और शेख हसीना के बाद भी अगर कुछ हुआ वहाँ में, तो त्रिपुरा में फिर से इन्फ्लक्स होगा, फिर से प्रॉब्लम्स आएंगे। उस समय सबसे ज़्यादा सफ़र कौन करेगा? जो हम लोग इंडियन सिटीजन से, लाइक यू आर अ सिटीजन ऑफ इंडिया, आई एम अ सिटीजन ऑफ इंडिया। ये समय नहीं है कि हम एक दूसरे से फाइट करें, ये समय है कि आप भी हमारे डिमांड को समर्थन करें, और हम भी समझे कि आपने हमें डिनाई नहीं किया, कुछ नेता लोग ने किया, क्योंकि उनको उनका दुकान चलाना था। अगर ये बात क्लियर हो जाता है, देन वी शुड लुक एट श्रेष्ठ त्रिपुरा,
बट अगर नहीं हुआ तो त्रिपुरा को शेष करने के लिए बहुत लोग हैं, तो यू हैव टू अंडरस्टैंड। और मेरा मैसेज यही है कि बहुत यंगस्टर्स लोग ने अपना माइंड मेकअप पहले से कर दिया कि मैं बुरा इंसान हूँ। ठीक है, अपने लोगों को बारे बात करने के लिए मैं बुरा हूँ, लेकिन आप अपने लीडर को देख लीजिए, उन्होंने आपके लिए तो कुछ नहीं बोला, लेकिन मुझे बुरा बोलकर आपका वोट अपने लिए लिया। तो आपको भी डिसाइड करना है कि एक आदमी ऑनेस्ट है और सिंसियर है, हाँ, लेकिन जो बात बोलता कभी कभी कड़वा लगता है, लेकिन कभी कभी कड़वा सुनना भी चाहिए, क्योंकि सच हमेशा मीठा नहीं होता। অসংখ্য ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবচেয়ে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পঙ্ক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে, আরও যদি 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারাই মোটরাইজড ট্রাইসাইকেলটা পান। 80% দিব্যাঙ্গতা রয়েছে এমন ভাই বোন যারা রয়েছেন এবং তাদের একটা আপনার ভেরিফিকেশনও হয়, ওনারা এটা চালাতেন পারবেন কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয়, যদি আরও 100 লাগে, আমরা আরও 100 হোক 200 হোক সাইকেল মোটরাইজড ট্রাইসাইকেল আমরা দিতে পারি। আমি সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যদি এমন কেউ থেকে থাকেন 80% দিব্যাঙ্গতা রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি নরসিংগড়ের সঙ্গে যোগাযোগ করবেন, সেই কাজগুলি আমরা করতে পারবো। তাছাড়া আর্টিফিশিয়াল লিম্ব, অনেকের হাত পা মানে কৃত্রিমভাবে অঙ্গ লাগানোর প্রয়োজন রয়েছে, সেই জায়গায় আপনারা যদি এই নরসিংগড়ে এসে তার মাপটা দিয়ে যান এবং সেটা যদি নরসিংগড়ও না হয় আমরা NILD কলকাতা হোক এবং নেতার আমাদের কটক যেটা উড়িষ্যা রয়েছে সেই জায়গা থেকে সেটা আমরা করে দিতে পারি। আমি সবার কাছে আহ্বান, আর্টিফিশিয়াল লিম্বও যদি লাগে সেগুলি আপনারা করতে পারেন। আমাদের তরফ থেকে 100% সরকারি টাকায় সেটা আমরা করি, 6 লাখ টাকা খরচা হয়, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটাকে বিয়ার করি। এর বাইরে যারা আমাদের ছোট্ট শিশুরা রয়েছেন যারা কানে শুনছেন না, তাদের ককলিয়া ইমপ্ল্যান্ট আমরা যেটা জীবিকা হয় এবং আইএলএসে হয়, আমাদের বিভাগ থেকে কিছুদিন আগে আমরা আইএলএসে 6টা করিয়েছি। সেটার জন্য বিভিন্ন জায়গায় ICDS-এর যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা যারা কানে শুনে না তাদের ককলিয়া ইমপ্ল্যান্ট 0 থেকে 8 বছর অবধি সেটা আমরা করে দিই, সেগুলি আপনারা করতে পারেন। এবং যে কোনো দিব্যাঙ্গ ভাই বোনের যেটাই সুবিধার প্রয়োজন হয়, মোটরাইজড ট্রাইসাইকেল রয়েছে, আপনাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারের মধ্যে অনেকটার মধ্যে আবার কমোড সিস্টেমও রয়েছে, আপনার স্কেচ রয়েছে, স্টিক রয়েছে, অনেক কিছু। তার টোটাল 21টা দিব্যাঙ্গতা
মানে 2014 আগে 7টা দিব্যাঙ্গতা ছিল স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের পরে 21টা দিব্যাঙ্গতার শ্রেণীতে উনি এনেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটাকে ডিজেবল বলা হতো, যেটাকে আপনার একটা ভাষা ছিল না, সেই জায়গায় সেই লোকদেরকে দিব্যাঙ্গতা নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটা নতুনভাবে সম্মান করেছেন। আজকে আমরা দিব্যাঙ্গজন যারা ভাই বোন রয়েছে তারাও নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদের বিভাগ থেকে দিব্যাঙ্গজন আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমেও আমরা বিভাগ সেই কাজ করছি। আমরা এসসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি, আমরা ওবিসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি এবং সাফাই কর্মচারী মাধ্যমে আমরা কাজ করছি। সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সবগুলি সমাজের সবচেয়ে গরিব অংশের মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকের কাছে আমি আবেদন করব, যারা সামাজিক কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের কোনো এই ধরনের সহযোগিতা লাগে আপনারা নরসিংগড়ে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকাল যারা সিডিপিউরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সুবিধা আপনারা নিতে পারেন। একটা এই মানে সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়? 45,000 টাকা লাগে। এরকম 45,000 টাকা দিনে 40 কিলোমিটার এটা চলতে পারে। এটা টোটালি আপনার ব্যাটারিতে চালিত হয়, তাদের হেলমেটও দেওয়া হবে এবং আপনার এটাকে শুধু চার্জ দিয়ে চালাতে পারবেন। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি সাস্টল চালাবো, এটাতে বসে বসেও নিজে সে কাজ করতে পারে। অনেক জায়গাতে আমরা দেখি সেই জায়গায় তারা খেলনা জিনিস বিক্রি করছে, এটাতে বসে সবজি বিক্রি করছে, কেউ এই জায়গাতে সাস্টল লাগিয়ে বিক্রি করছে, কেউ ছোট দোকান লাগিয়ে ওরা স্টল লাগিয়ে সেই জায়গায় এই মোটর ট্রাইসাইকেলে বসে কাজ করছেন। আগে তো যারা চলতে পারে না তাদেরকে বাড়ির পাহারাদার হিসাবে রেখে দিয়ে সবাই ঘুরতে চলে যেত। আজকে যে সাইকেলটা পাবে তারা বাড়ির পাহারাদার হবে না, সারা যে কোনো সময় যখনই প্রয়োজন হয় তারা ঘুরে আসবে, তারা রোজগারও করতে পারবে। যারা অন্যদের উপর ডিপেন্ডেবল তারা আজকে পরিবারটাকে নিজেরা চালানোর ক্ষমতা পাবে। আশা করি 93 জন আজকে ভাই বোন যারা এগুলি পাবেন তারা 93টা পরিবারকে আজকে এস্টাবলিশড হবে এর মতো। থ্যাংক ইউ। অত্র এলাকার প্রাক্তন বিভাগ মহোদয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়েছে। মঙ্গল অধিকারী শ্রী কৃষ্ণধর দাস মহাশয় আমাদের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পর ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা সবাই বুঝি, কিন্তু এত ডিফারেন্স তৈরি হয়েছে যেটা আজকে দিনে আমাদের কাছে মনে হয় প্রত্যেক নতুন আরো কিছু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের মধ্যে আমাদের ডিজেবল রয়েছেন তাদেরকে এখন দিব্যাঙ্গ বলতো না। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শুধু দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ ব্যবহার করে গোটা দেশের আমার দিব্যাঙ্গ ভাই বোনদের মনোবল উনি বৃদ্ধি করেন এবং সবচেয়ে পরের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট হয় তাদেরকে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারে কিন্তু মা আর বাবা ওকে ছেড়ে দিতে পারে না। নিজের রোজগার পর্যন্ত বন্ধ করে ঘরে বসে তাদের পরিচালনা করার কাজ মারা করছেন। মায়েদের মধ্যে আত্মবিশ্বাস জমা হয়েছে যে মোদিজি আমাদেরকে এত সুন্দর একটা নাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আপনারা দেখবেন যারা স্বাভাবিক ছেলে মেয়ে আর যারা স্বাভাবিক পোষাচ্ছি তাদের মধ্যে থেকেও যারা অস্বাভাবিক স্পেশাল আমার ছেলে মেয়ে স্পেশাল চাইল্ড তাদের মধ্যে
ভগবান একটা আলাদা কিছু সত্তা, আলাদা কিছু ক্ষমতা তাদের মধ্যে কিন্তু দিয়েছেন, আমাদেরকে অনেক বেশি। কোনো একটা বিষয় আমাদের থেকে অনেক সুপার, তার মধ্যে সেই বিষয়টা ভগবান তার মধ্যে দিয়েছে, যেটা দিব্য অঙ্গ বলি, ভগবানের দিব্য। আজকের গোটা এসে আমাদের 9টা উপরে ইনস্টিটিউট রয়েছে এবং 33-এর উপরে সিআরসি আরো নতুন আমরা করছি, ডিআরসি রয়েছে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পরিষেবা দেওয়ার জন্য, এবং ইউআই কার্ড, 2DID কার্ড, যেটা ডিজিটাল একটা কার্ড। ত্রিপুরার যারা বোনরা রয়েছে তারা যদি দিতে যায়, আসামে কলকাতাতে যায়, তাদের যে ফ্যাসিলিটিতে ওনারা পেতে পারেন ইউনিক আইডি কার্ড, সেটার ব্যবহার আমাদের সরকার করে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আবে দিব্যাঙ্গজনের জন্য চাকরিতে এডুকেশনে 3% রিজার্ভেশন ছিল, আজকে আমরা চাকরিতে 4% রিজার্ভেশন এবং এডুকেশনে 5% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। 2004 সালের আগে দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য, মানে যারা দিব্যাঙ্গ তাদের আইডেন্টিফিকেশন করার জন্য মাত্র 7 ডিসিপ্লিন ছিল, 7টা দিব্যাঙ্গতাই সে ডিসেবিলিটি দিব্যাঙ্গতা সার্টিফিকেটকে দেওয়া হতো। আজকে সেটা 21 ধরনের দিব্যাঙ্গকে আমরা মান্যতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। 2014 সাল আগে ভারতবর্ষে যারা কথা বলতে পারে না, এই দিব্যাঙ্গতা রয়েছে, যারা স্পিচ দরকার রয়েছে, কিন্তু ত্রিপুরার যারা কথা বলছে তারা কিন্তু তামিলনাড়ুতে কথা বলবেন না, তামিলনাড়ু যারা রয়েছে তারা কিন্তু দিল্লিতে তারা কথা বলতে পারবেন না, মানে টোটালি অল ওভার ইন্ডিয়া এক জায়গায় করে দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য এমন কোনো শব্দকোষ তৈরি ছিল না। 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 10,000 শব্দকোষের ডিকশনারি দিব্যাঙ্গজন ভাই যারা কথা বলতে না, যারা ইশারার মাধ্যমে কথা বলছে, সেই কাজগুলি হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের ছেলেরা যারা বাংলা কথা বলেন, তারাও যদি দিল্লিতে যান, তারা হিন্দিতে যে কথা বলছে তাকে যেতে পারবেন। হোক, কেরালা, মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গায় আমার যারা কথা বলতে অসুবিধা, মুখ বধির বাচ্চা রয়েছে, তাদেরকেও কথা বলার অধিকার, বুঝানোর অধিকার, তাদের ডিকশনারির মাধ্যমে এক ধরনের পুরো দেশ এক ধরনের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শুধু দূরদর্শন সপ্তাহে একদিন দিব্যাঙ্গ যারা তাদের জন্য ইশারার মাধ্যমে যেটা খবর প্রচারিত হতো, আজকে ভারতবর্ষের প্রায় 19টা বেসরকারি চ্যানেলের মাধ্যমে দিব্যাঙ্গ ভাই বোনের জন্য যে খবর প্রচার করা, সেটা করা হচ্ছে এবং তার মাধ্যমে রোজগার সৃষ্টি হচ্ছে। আপনারা, আমি কয়েক জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা যাই, যে দিব্যাঙ্গজন ভাই বোন আমাদের নর্মাল বাদ থেকে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছেন। আমি কিছুদিন আগে সিকান্দ্রাবাদ, এটা হায়দ্রাবাদের আমি ডেফিটে গেছি, আমার দিব্যাঙ্গ ভাই বোনরা এমন ইউনিক জিনিসপত্র তারা তৈরি করেছেন, সেগুলি দেখে যে একটা এক্সিবিশন যখন 5-7 হাজার টাকা করে তাদের একটা প্রিন্টিং, তাদের একটা আইটেম বিক্রি হচ্ছে, তাদের কাজের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলি দেখে আমি অ্যামাজনের সাথে কথা বলেছি এবং দিব্যাঙ্গ ভাই বোন তারা যে তৈরি করছে সে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা আমরা করছি। আমাদের রাজ্য আজকে আমাকে শুনছেন, সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, সরকার শুধু এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি না, তাদের নিজের রোজগার করার জন্য যদি যে আমাদের ডিসেবিলিটি আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমে আমরা লোন দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে। আমি সবাই অনুরোধ করব, যদি আপনারা লোনের প্রয়োজন হয়, আমরা ছোট ছোট আকারের লোন বিনা গ্যারান্টিতে, বিনা মর্টগেজে দেওয়ার কাজ করছি। এবং ভাই বোনরা দিব্যাঙ্গ রয়েছে, ছেলে মেয়েরা দিব্যাঙ্গ রয়েছে, তারা যদি নিতে না পারছেন, মায়ের নামে, বাবার নামে সেই লোন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আপনারা সেই সুবিধা আপনারা নেবেন। তারা মোটর সাইকেলের দরকার হোক, স্টিলের দরকার হোক, আপনাদের বেসাকি যেটাকে বলে দরকার, অনেক সময় যে ট্রাইসাইকেল বাইরে আমাদের হুঁশিয়ার রয়েছে, হুঁশিয়ারের মধ্যে কমোড ব্যবস্থা রয়েছে, তাদের অনেক জুতার বস্তা যেটা চপল রয়েছে, সে চপ্পল দেওয়ার কাজ করি আমরা, মোবাইল ফোন দেওয়ার কাজ
কাজ রয়েছে, এমএসসি নামে একটা রয়েছে, যারা অস্থিরতার সঙ্গে বাচ্চারা রয়েছে, সে বাচ্চাদের জন্য, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, সব ধরনের ডিসেবিলিটির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিনা পয়সা এডিট যোজনার মাপে দেওয়ার কাজ করছি। আমার বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদের সেই সুবিধা নেওয়ার তাকে আপনারা নেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সিআরসির সঙ্গে যোগাযোগ করুন, নতুন ডিএম সাহেবের ডিএম এর সাথে যোগাযোগ করে আপনারা কাগজপত্র জমা করবেন। মোটরাইজড ট্রাইসাইকেল যদি পেতে হয় তার জন্য প্রয়োজন হচ্ছে 80% দিব্যাঙ্গতা সার্টিফিকেট লাগবে আর আধার লাগবে। কাগজ জমা দেন, আপনাকে একটা পরীক্ষা করা হবে, কারণ 80% ডিসেবিলিটি থাকলে যে উনি মোটরাইজড সাইকেলটা চালাতে পারবেন কিনা সেটা বিশেষজ্ঞ পরীক্ষা করে যখন বলবে তখন আমরা সাইকেল দেব। আমি গোটা রাজ্যকে আমি আহ্বান করছি, আমার রাজ্যে যদি আরো 200-300 এমন কাগজপত্র আপনারা দিতে পারেন, আমার ডিসেবল ভাইরা মোটরাইজড ট্রাইসাইকেল নিয়ে যারা সক্ষমতার সঙ্গে চলবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করবেন, নিয়ে নিজেকে পরিবারের উপর নির্ভরশীল না হয়ে পরিবারকে নিজের নির্ভর করার জন্য ব্যবস্থা করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা সেই সুবিধা গ্রহণ করুন। আমাদের পক্ষ থেকে 100% দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। স্টেশন, সরকারি স্কুল, সব জায়গাতে অ্যাক্সেসিবল এরিয়া, সুগম্য ভাবে দিব্যাঙ্গ ভাই বোন যাতে সহজে চলে উঠতে পারে তার জন্য র্যাম্পের ব্যবস্থা করার জন্য ভারত সরকার, ত্রিপুরা রাজ্য সরকার 26 কোটি টাকা দিয়েছি অ্যাক্সেসিবল ইন্ডিয়ার জন্য। সেই ইউসি কাজ করার পরে যদি ইউসি জমা হয়ে যায়, আরো যত প্রপোজাল আমাদের দেওয়া হবে সেই কাজগুলি আমরা করব। তারা আমাদের এসসি ওয়েলফেয়ার রয়েছে, ওবিসি ওয়েলফেয়ার রয়েছে, আমাদের সব কর্মচারী ওয়েলফেয়ার রয়েছে, সেই সুবিধাগুলি আমরা আমাদের রাজ্যের মানুষকে দিতে পারি। এসসি স্টুডেন্টদের জন্য, ওবিসি স্টুডেন্টদের জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আমরা সবাইকে দিতে পারি। আজকে যারা এসেছেন সবাই আমি জানাই, যারা অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ জানাই। আজকে আমাদের রাজ্যের জন্য দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা ঐতিহাসিক দিন, একটা আনন্দের দিন, একটা গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, সে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সব মিলে কাজ করব। সামাজিক ন্যায় আধিকারিতা শিবির আজকে আমরা উন্নীত করছি। আরো বেশি সংখ্যায় যে আপনারা আনতে চান, আর মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা প্রস্তুত রয়েছি, আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো এবং সমাজের সবচেয়ে যারা শোষিত উচিত সেই ব্যক্তি সমাজের প্রথম পানে নিয়ে আসা সরকারের কাজ। সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে মন্ত্রকে নিয়ে মোদী মন্ত্র পাথেয় করে আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনেও আরো যদি প্রয়োজন আপনারা সম্পর্ক করবেন সে প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে কথা বল। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই,
ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন বলেছে তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। খাবার দেওয়া হয়, এই খাবারের ক্ষেত্রে যে টাকা খরচ হয়, ডিমের দাম বেড়েছে, ডাল চাল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, শিশুদেরকে তারা সঠিকভাবে খাবার দিতে গিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তাদের শিশুদের খাওয়াতে হচ্ছে। এই যে ফিডিং বিল মাসের পর মাস জমা হয়ে যাচ্ছে, অথচ অঙ্গনারী কর্মীরা এই টাকা তারা পাচ্ছে না। দিনের পর দিন সময় মতো মজুরি পাচ্ছে না, কাজ করছে অথচ সময় মতো মজুরি তারা পাচ্ছে না। এই ধরনের 13টা দাবি নিয়ে আজকে ডেপুটেশনে আমাদের অঙ্গনওয়াড়ি বোনেরা সেখানে শ্রম দপ্তরের কমিশনারের কাছে তারা গেছে। আমাদের বিশ্বাস করতে ভালো লাগবে যদি শ্রম কমিশনার মহোদয় এই দাবিগুলোর মধ্যে দুটো দাবি অন্তত মেনে নেন, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে একটা ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্ত দাবিগুলো আদায় হয়ে যাবে। আদায় হবে না, ফলে আমাদের সংগ্রামকে আরো জোরদার করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে। একতাই শক্তি, একতার বদ্ধ যদি আমরা হই, অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরা তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে দাবি আদায় করার অনেকটা সুযোগ রয়েছে। যদিও সরকার এখানে যে একটা বিজেপি সরকার আছে, সেই সরকারের আমলে দাবি আদায় অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। দরকার হলে ওরা ছিনিয়ে নিচ্ছে, অথচ কোনো দাবি পূরণ করছে না। গরিব মানুষ আজকে অন্ধকারে, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে গণতন্ত্র নেই, কথা বলার কোনো অধিকার নেই। এই অবস্থাটা চলছে রাজ্যের ক্ষেত্রে, চারদিকে সন্ত্রাসের আবহাওয়া, সন্ত্রাসের একটা পরিবেশ। এই পরিবেশটাকে যদি আমরা এর থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, এমনিতে তো মুক্ত করা যাবে না, তার জন্য আমাদের লড়াই করে তুলতে হবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মেয়েরা তৃণমূল যে কর্মীরা আছে তারা যখন বুথ দখল করতে যাচ্ছে, মেয়েরা দল বেঁধে দিয়ে এই বুথ দখল থেকে বুথটাকে রক্ষা করেছে। আসলে মেয়েদের অনেক শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে।
যে কেন আজকে এখানে আমরা জমায়েত হয়েছি। আর 10 জুলাই অঙ্গনারী কর্মীদের তাদের সর্বভারতীয় দাবি দিবস পালিত হয় এই দিনটিতে প্রতি বছর। আমরাও ত্রিপুরা যেটা পালন করি, আজকে এখানে আমরা একটা মিছিল করে এখানে এসে মিলিত হয়েছি। আমাদের এই জমায়েত থেকে প্রতিনিধি দল তারা গিয়েছেন, ওনারা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিচ্ছেন 13 দফা দাবির ভিত্তিতে, এবং এই দাবিগুলি নিয়ে লড়াই হচ্ছে, দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে। কারণ আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার এত বছর পরেও আমার এই দেশে বিশাল যে রয়েছে সেই অঙ্গনারী কেন্দ্রগুলি, সেখানে লক্ষ লক্ষ কর্মীরা কাজ করছেন এবং প্রায় 8 থেকে 9 কোটি শিশু যাদের এখানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার কথা, কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, তাদের যে পুষ্টিকর খাবারের খেয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে, অর্থ বরাদ্দের ক্ষেত্রে গরিমসি, এগুলি গোটা দেশ জুড়ে চলছে। এবং যারা সেখানে ওয়ার্কার এবং হেল্পার রয়েছেন তাদের কাজের স্থায়িত্ব, সেটা নিয়েও সমস্যা রয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্য এই সময়ের মধ্যে প্রায় 4000-এর উপর অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার যারা কর্মী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে বয়সের ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকার থেকে ঠিক করা হবে কত বয়স পর্যন্ত তারা সেখানে কাজ করতে হবে। এবং বিভিন্ন রাজ্যে, কোন রাজ্যে 62 বছর, কোন রাজ্যে 65 বছর এরকম আছে। কিন্তু আমাদের বর্তমান যে ত্রিপুরা সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা লক্ষ্য করছি এরা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলবার চেষ্টা করছে সমস্ত ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে অঙ্গনারী যারা ওয়ার্কার এবং হেল্পার, যারা খুবই গরিব বংশের মানুষ, তারাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে প্রায় 4000-এর কাছাকাছি, তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাতে শুধু এটাই না, এই যে অঙ্গনারী কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে আমার রাজ্যের শিশুদের, অর্থাৎ যারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তাদের যে পুষ্টিকর খাবার খেয়ে দেওয়ার কথা, সেখানেও তারা সঠিক সময় তাদের বিল পাচ্ছে না। সেখানে ওয়ার্কাররা, হেল্পাররা তাদের পকেটের পয়সা খরচ করে তারা সেখান থেকে জিনিসপত্র কিনছেন, বাচ্চাদের খাবার তারা চেষ্টা করছেন, কিন্তু মাসের পর মাস তাদের বিল সেখানে আটকে রাখা দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন অঙ্গনারী দেওয়া হয়েছে। কাজে সেখানে আমাদের আজকে দাবি দিবস, এটা আমাদের অন্যতম দাবি। যারা প্রকৃত হচ্ছে ভাতা পাওয়ার যোগ্য, তাদেরকে ছাঁটাই করা যাবে না। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের কাজ সেখানে ফিরিয়ে দিতে হবে। এবং নতুনভাবে যারা সেখানে আবেদন করছেন যোগ্য প্রার্থীরা, তাদেরকে সেখানে ভাতার ব্যবস্থা করতে হবে। এবং প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে যাতে সুস্থভাবে এখানে চলতে পারে তার জন্য দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, সমাজ কল্যাণ দপ্তরকেও। এবং সেই সরকার আমরা লক্ষ্য করছি বর্তমান বিজেপি নেতৃত্বে এই সরকার, তারা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, তারা জনগণের দৃষ্টিভঙ্গি নিয়ে যে 18 সাল থেকে তারা চলবার চেষ্টা করছে, তাদের কোনো হেলযোগ নেই। এই সরকার আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থা আমার দেশে, আমার এই রাজ্যের মধ্যে লাটে উঠেছে। আপনারা জানেন কয়েকশো স্কুল আছে যেখানে মাত্র 1জন শিক্ষক রয়েছে, এমন অসংখ্য স্কুল যেখানে আজকে পড়াশোনার ব্যবস্থা প্রায় শেষের মধ্যে চলে গেছে। আমার রাজ্যের ছেলে মেয়েরা তারা সেখানে যে স্কুলে যাবে, তারা সেখানে শিক্ষক কোথায় কোথায়, শিক্ষক নেই। প্রতিদিন দেখবেন যারা পত্র পত্রিকা, যারা মিডিয়াতে দেখাশোনা করেন, দেখবেন যে প্রতিদিন সেখানে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, শিশুরা তারা পথে নামছে শিক্ষকের দাবিতে। তারা বলছে আমাদের শিক্ষক দিন, শিক্ষক নেই। কিন্তু সেই জায়গাতে আজকে শিক্ষক নিয়োগ প্রায় আমাদের এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে মুক্ত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বিদ্যাচত্রী ইত্যাদি নামে সেখানে হাজার হাজার টাকা দিয়ে ছাত্রদের এখন পড়তে হচ্ছে বিরাট স্কুলের মধ্যে। কাজে একদিকে যেমন শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে, শিক্ষক নেই, এবং যে স্কুলগুলোতে যে ধরনের সুন্দর ব্যবস্থা থাকার কথা সেগুলি নেই। একটা ভয়ানক অবস্থা রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে। কাজে সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি। শুধু এটা না, বিভিন্ন আপনি অফিসে যান, আপনি হাসপাতালে যান, সেখানে দেখবেন হাসপাতালে ডাক্তারের স্বল্পতা। আমরা বিভিন্ন স্তরে তুলে ধরছি, কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। 45 এবং 46তম ভারতীয় শ্রম সম্মেলন সুপারিশ করেছিল যে এই যে প্রকল্প কর্মী তাদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করা। সামাজিক নিরাপত্তা অর্থাৎ তাদের চাকরির জীবনের শেষে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা,
তাদের পেনশন দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে এবং তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রকল্প কর্মীদের এখন পর্যন্ত কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কোথাও বলা হচ্ছে ভলান্টিয়ার ইত্যাদি ইত্যাদি নামে ভূষিত করা হচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই সুপারিশ থাকা সত্ত্বেও নানাভাবে এই প্রকল্প কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন। অত্যন্ত স্বল্প আয় কর্মচারী, গরিব অংশের মানুষ, অথচ তাদের পেটে লাথি মারছে এই সরকার। আমরা জানি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা ধনী যারা আছে, পুঁজিপতি যারা আছে, তাদের জন্য তাদের সমস্ত পরিকল্পনা, অথচ গরিব মানুষের জন্য তাদের কোনো রকম উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ছাঁটাই হচ্ছে, কিছু অল্প কিছু অঙ্গনওয়াড়ি কর্মী ছাঁটাই হচ্ছে এবং মিড ডে মিলের প্রচুর সংখ্যক কর্মী তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। কোনো রকম কারণ না দেখিয়ে, কোন রকম কারণ দেখায়নি কেন ছাঁটাই করা হচ্ছে, কোন রকম কাগজ দেয়নি যাতে তারা আদালতের দ্বারস্থ হতে না পারেন। অর্থাৎ সব দিক থেকে বেঁধে রাখা হচ্ছে, তারা যাতে কোথাও গিয়ে কোন রকম সুযোগ সুবিধা ইত্যাদি তারা না পেতে পারেন। এইরকম অবস্থাটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের তারা 65 বছর পর্যন্ত চাকরি করার একটা সুযোগ ছিল। পরবর্তী সময়ে এই সুযোগটা যখন কেড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করল সরকার, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে কেস করেন। হাইকোর্ট রায় দিয়েছে যে না, সরকারকে বলেছে না, তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে। সরকার পরবর্তী সময়ে এতটাই অমানবিক, তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের হাতে বিষয়টাকে ছেড়ে দিয়েছে, বলেছে আপনারা ইচ্ছে করলে 65 বছর পর্যন্ত তাদেরকে চাকরি করার সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন। আমি আগেই বলেছি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা অত্যন্ত অমানবিক সরকার। এই অমানবিক সরকার এই রায়টাকে সুপ্রিম কোর্টে যে বিষয়টা বলেছে 65 বছর পর্যন্ত ইচ্ছে করলে তাদের চাকরির ব্যবস্থা তোমরা করতে পারো, কিন্তু ওরা করেনি। 60 বছর করে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের 60 বছর হয়ে গেছে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাদের দাবি ছিল গ্র্যাচুইটি বৃদ্ধি করা, অথচ গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়নি। পেনশন বৃদ্ধির দাবি ছিল, পেনশন বৃদ্ধি করা হয়নি। 1000 টাকা ইতিমধ্যে এর আগে নির্বাচনের সময়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সকলে কিন্তু এই 1000 টাকা এখন পর্যন্ত প্রকল্প কর্মীরা তারা পায়নি, এখন পর্যন্ত পায়নি তারা। এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু সমাজের একটা বিশেষ জায়গায় তারা অবস্থান করছে। ছোট ছোট শিশু আগামী দিনে যারা দেশের নাগরিক হবে, দেশটাকে করবে, এই সমস্ত ছোট ছোট শিশুদের তারা প্রাথমিক শিক্ষা দিচ্ছে, মায়ের মতো স্নেহে তাদেরকে বড় করে তুলছে এবং তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে, বলতে পারে অ আ ক খ থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো কবিতা এই সমস্ত দিয়ে বাচ্চাদেরকে তারা যাতে একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায়, এরকম চেষ্টা তারা করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাছাড়াও তাদের অনেক কাজ কেন্দ্রীয় শিশু কল্যাণ এবং নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। তো 8 ঘন্টা যে কাজ করবে তারা মজুরি বৃদ্ধি করবেন কিনা এই বিষয়টা তো বলেননি।
8 ঘন্টা কাজ করলে তো মজুরিও বৃদ্ধি করতে হবে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে Probably there is no already sanctioned অনেক সময় বিশ থাং tăng নাই তো সারি পিছারা নি নগদ তিকিরকে নি বান্তি দে মানো ইয়ে তন্ন সারি নি নগদ তিকিরকে নি বান্তি দে মানো আবেল সুন্দরী কমলে মাই আংকে ন তুই সিকাং ন ওর নাই রে তুই সিকাং ওর কাম খায় নছে তো মান স্টক খাইতো নো কাইসা নে उनको एंग पे नुस्तो के तोंडी बिजाक सिंटेज बिजाक लमा लमा प्राइडल सिंटेज अब तो सफिशिएंट अब ले सफिशिएंट खाने चेष्टा खाने चेष्टा बा हाय तो सम ना खाय काबू न जे जागा खादी ना ना जे जागा दुई गाड़ी फाइ बारां पांच गाड़ी नाय खायगे सिमा थानाय मते उनथिगा को सा आंगन थिगा सिमा तोरी फरमानि गाड़ी बाइ सिनि उनजागे तांगै उनजागे हांखाय बरक ओ वाते हिंखानो वाते तिया सब होने ताइ फाया सर जों अनेक डकुमेन्ट মানে তুই 1000 লিটার 2000 লিটার টিটি ফেনানি গাড়ি নি ওয়েট কইয়া দিবা अब तो साइमानो म त आपन बागै छु अब फाइमानि अल्टरनेटिभ निमास नामने ब्ले अल्टरनेटिभ गाड़ी आराम जागा तो तुम फाइनल रिगेशन साना ब्ले साना सिकांगति मांग ब्ले ओ एरिया मांग आं 3 बार दो बाय 3 बार मालाय काम रिमोट एरिया जागा किलोमीटर रिमोट निखाय बकि बाजेट बाय फाइ वाटर सप्लाई खाना बाबे आरो आमगि लामा सिगांना नागाम ब्ले तुम तो फाइनाय ब्ले के दुटा गाड़ी रिजिस्टार ने चिकन सिगां तो लामा प्रपार ऑटो बैंक एक चिकन नि व्यवस्था खै उसको अपना जो हायर और जैसे ही समाधान किया जाए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम्स है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी सीएसआर है ना तो सीएसआर सब कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम करना है सीएसआर तो ये तो एडीसी एरिया है ये जो हमारा साहब एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था बट वो उसका एक रिक्वेस्ट करना चाहिए था गरम बसाइनि ना साइनि ना लामानि बागै अच्छा आपण सुद्धा आपण कुठे काय आपण तो मिस्त्री कोई किसका karena kudungnya harus kering kalau ada orang kering orang apa হয়ে গেল আন্ডারস্ট্যান্ড আই অলসো রিয়েলাইজ probably there is no
অলরেডি স্যাংশন যা গাবন অনেক সময় মিস থাং তাংনি নাই তো সারে তুই সারা নি নগদ তুই কিরকে নিন বাজি দে মানো ইয়ে অন্য সারে নি নগদ তুই কিরকে নিন বাজি দে মানো আবেল সুন্দরী কমলে মাই আঙ্কেন ন তুই সিকাং ন ওর নারে তুই সিকাং ওর কাম খায় নংসে দে মান স্টক খাই তো নুই কাইসা নে उनको एंग पे नुस्ता के तो नहीं बिजा सिंटेस वर्जा लम्बा लम्बा ट्राइडल सिंटेस अब तो सफिशिएंट अब ले सफिशिएंट खाने चेष्टा खाने चेष्टा बा हाय जोसों ना खाई ताबू नो जगह खादी ना ना जगह दुई गाड़ी फाइट मारंग पांच गाड़ी नहीं हाय के सीमा था मते उन छिया को सा ये सांगों छिया तो रिफाइनमेंट गाड़ी बाई सिमी उनसे तांगे उनसे क्या है बरो वो बातें हिंकन ना बातें तो ये सब होने ताई फाया सर सुंगने डॉक्यूमेंट ना सब बातें हिंकन तो মানে তুই 1000 লিটার 2000 লিটার টিপি ফেনে নি গাড়ি নি ওয়েট করে দিবা अब तो फाइनल मत अपन बाकी सुन फाइनल फाइनल अल्टरनेटिव नंगमास नामने ब्ले अल्टरनेटिव बारं गाड़ी ini tuna फाइनल के सुन साना ब्ले ini muti फाइजा सारा सिकां मुति मांग ले ओ एरिया कारण आं 3 बार मो बाय 3 बार माले कम रिमोट एरिया जागा किलोमीटर रिमोट निखाय बकी बाजे को बाजे दा पाइप वाटर सप्लाई खाना बागे अरे आमगिन लामा सिगांना नागाम ब्ले सुन तो फाइनल ब्ले के दुटा गाड़ी रिटर्न ने चिकन सिगां तो लामा प्रॉपर ऑटो बाइंग के चिकन नि व्यवस्था खै गाड़ी सुनतुन अच्छा गाड़ी आगे तागनो आगे কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একটা সে একটা চাম লাগে একটা নামেন মরে এক্সটেন্ড করে দুইটা বড় এক্সটেন্ড করে দিবি আম দলায়ও সে খতম হয় আগে ঠিক আছে বুঝিও কাম কেন বুঝিও তারপর ডেলিভার করে Fish. उसको अपना जो फायर और जैसे ही समाधान किया जाए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी सीएसआर है ना तो सीएसआर सब कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम करना है सीएसआर को ये तो एडीसी एरिया है ये जो हमारा एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था गरम बस खानी ना लामड़ी बगै उनको बिसरी नांगको 원지 싫어 원지시 파예신 라마락 저거는 함약슬라 키바키야서 힘이 탕이 말이야 그러니까 버럭럭 뭐 비시리야 ซึ่ง바레바레 SDM 파요 살아요 거ซึ่ง꾸르복 중리만 그러니까 버럭딱 버리야 뜨이버ซึ่ง마이무사야 뜨이그르이 뜨이버리야 너무 심하 버럭 파이케시ซึ่ง마이 형사나니 검팅 통강가 라마 버 함양가 따이 까렌 버 그러니까ซึ่ง어러 셋 공사 사는 버럭너 아버버 버럭 구는 우리 뭐 타는 전화이 좀 가서 가고 딱 버리야 이거 원지 싫어나 이 버럭 저건 시간도 가자 SDM 무슨 소리자 지금 아버 그룹 보는 리만은 딱 버리야 그러니까 정말 가수나이 정지 아버 다비마야 사서 뭐 되니 사럽야 그러니까 엄마 두딘 자딘 남티럭 리파야 그러니까 살로 와이사 리파이미야 파노 살사 바디 우리와는 많이 아버 수든 지리파야 두딘 딘딘 리파야 가 승담 그 반치나이 두이카 이거 on거니 수불증이 사발라니 리파요스노 해자 마라 블록 할때 이 해자 마라 비싱티냐 পঞ্চায়েত দুমাকারি পঞ্চায়েত
দুইসাংমা পারা ও जों 10 तानसिमनि आराम खालायलाय माने हि फायाखौ जे फायांखाय जों सारक गया साफुंबा नांखौ जों अरनो गेरकलाय दंनाय जों अति अवस्था ओ सिन आरो दङ 30-40 परिबार न दङ आगि दै दङ तलारग कुवारग हां गाजा कुवा खुरै नों माने दाबो खुरैखा रान थांबाय क्या दैसि खुरैखा दाखाया आ जों नों मान दैर दा कुवा रान थांबाय क्या बक दैरि फायखाय जों ताइ माइसि मुसाया ए अवस्था आंलाय दं दाबो साप्लायबो जों गायसा नायो दाबि बं न हे साप्लाय रिया खरि नानि माने दाग बखुरै हि कारेन्ट बखुरै आ कारेन्ट खुरै जों आबाय सानो साप्लाय कारेन्ट लामा पिस गाय अरो बाजार सेट गायसा खुरै रक बानचिनानि वाथै मानजागो साथुं मानजागो जों ए अवस्था खाय फालै सालाय दं वनजिसिना म सरक बहयते दुइ बरक गसिजाक जे कुनु जों दाबि खाय माने बरक जतन रिरान नै एसडिएम दिम गसि वइ सरिजाक ताबु बरिया जों न जों ता गमुसाया मानियानि गते अवस्था आंलाय दं सबसे प्रॉब्लम है तो नहीं प्रॉब्लम वो नहीं सिर्फ नो अवन बगे वो नहीं सिर्फ नो कासुका अवन बगे ताऊ बरफ निधि पॉग्रिका शिवर बंगनो लामा बरी नहीं तिगोरी नहीं अवन কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন, ডিবেট এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। TTADC শব্দের উল্লেখই এখানে নেই। এটা কীর্তনের মতো সেরকম ভাবে ছড়ালে হবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন রয়েছে তা শুরু হয়েছে, এবং শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখতে পাই অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলতে রয়েছি। ইতিমধ্যেই বিধানসভায় আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন রাজ্যের CPIM দলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার স্যার। প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, আজ এই যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের দ্বিতীয় দিন, আজকের দিনে এখনো পর্যন্ত জনহিতকর কি কি বিষয় তুলে ধরা হয়েছে অধিবেশনে? না, জনহিতকর সেরকম তো উঠানোর সুযোগ আসবে যখন আমরা বাজেটে কথা বলব। প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। কাজে আমরা যারা বিরোধীরা আছি, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী আমরা এখানে যেমন প্রশ্নোত্তরের মাধ্যমে, তারপরে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এগুলোর মধ্য দিয়ে যে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা উত্থাপন আমরা করতে পারি। যেমন ইতিমধ্যে দুটি বিষয়ে আমাদের CPIM গ্রুপের তরফ থেকে
একটা রেফারেন্স এবং একটা কলিং অ্যাটেনশন ইতিমধ্যে গৃহীত হয়েছে। সরকার আগামী 13 তারিখে তার জবাব দেবেন। একটা হলো যে ক্যান্সার হসপিটাল, পত্রপত্রিকাতে যে সমস্ত খবর উঠছে বা সাধারণ মানুষকে অভিজ্ঞতা অর্জন করছে, এই ক্যান্সার হসপিটাল হয়ে গেছে শাসক দলের লোকেদের একটা লুটতরাজের একটা জায়গা। এ রাজ্যের যারা মুমূর্ষ বিপন্ন ক্যান্সার রোগী, তাদের শুশ্রূষার জন্য যেখানে আরও নতুন যন্ত্রপাতি, ওষুধপত্রের ব্যবস্থা করবেন, ভালো ডাক্তার নিয়োগ করবেন, এগুলোতে চিন্তাভাবনা নেই। কিভাবে সেখানে রোগী কল্যাণ সমিতির নামে টাকা আসে, সেখান থেকে ভাগ বসানো যায়, প্রায় তার প্রতিযোগিতা। এবং অতীতে এই সরকার আসার আগে এই ক্যান্সার হসপিটালে প্রায় সম্পূর্ণ বিনা খরচে রোগীরা চিকিৎসা করতে পারতেন। এখন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেতেই পয়সা ছাড়া সে পরিষেবা সেখানে পাওয়া যায় না। এবং এই সর্বশেষ একটা পত্রিকাতে খবর উঠেছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান একজন বিধায়ক, এই শহরের একজন বিধায়ক বিজেপির, তিনি নাকি প্রতি মাসে সেই টাকা থেকে 40,000 করে টাকা নিয়ে যান। কত বড় যে অপরাধ! মুমূর্ষু রোগীর টাকা, জনগণের টাকা, এই টাকা আত্মসাৎ করছেন একজন বিধায়ক। এটা আমরা উঠাচ্ছি। তারপরে কলিং অ্যাটেনশন, আজকেই আমাদের একটা কলিং অ্যাটেনশন গৃহীত হয়েছে, যদিও আমরা আরও অসংখ্য এরকম কলিং অ্যাটেনশন এবং এই কি বলে রেফারেন্স আমরা দিচ্ছি। শাসক দল তথা এই মাননীয় স্পিকার বারে বারেই নানা অজুহাতে আমাদের এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করতে দিচ্ছেন না। তারপরও আজকে বহু লড়াই করে ঝগড়া করে একটা গৃহীত হয়েছে, এটা হলো যে এসটিজিটি। এই যে গত 5টা বছর যে টিআরবিটির মাধ্যমে এসটিজিটি এবং আরও অন্যান্য এই রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ড আছে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ভর্তির পরীক্ষা করেছে, কিন্তু এগুলির ফলই বের হয় না, ফলই বের করে না। তো এগুলি আমরা উঠাচ্ছি। তাছাড়া বাজেট পেশ হয়েছে গত 7 তারিখে, আজকে আলোচনা শুরু হবে। আমরা এবার বাজেটে দেখা গেল যে আমাদের রাজ্যের যে সিংহভাগ মানুষ যে সেক্টর দ্বারা উপকৃত বা যে সেক্টরে তাদের জীবন জীবিকা নির্বাহিত হয়, এটা হলো কৃষি। কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, সার, ঔষধ, তার কীটনাশক, এগুলির কোনো হদিশ নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই। শুধু যে চটকদারি, যে দিল্লিতে যেমন প্রাইম মিনিস্টার অমুক যোজনার নামে, এখানে এখন বাজেটের বই খুললেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা। কিভাবে কিছু চটকদারি স্লোগান দিয়ে মূল সেক্টরগুলো, যেমন কৃষিতে বরাদ্দ কমেছে, স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, গ্রামোন্নয়নে বরাদ্দ কমেছে, শিক্ষাতে বরাদ্দ কমেছে, তাহলে কি রইল? কিন্তু তাদের কিছু লোকের ভোট প্রচার, তাদের ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জনগণের পয়সা খরচ করে লাখো কোটি টাকায় শুধু ফ্ল্যাক্স ছাপানোর জন্য যেসব সুযোগগুলি আছে এগুলি করছে, আমরা এগুলি তুলে ধরব। তার সাথে আছে হলো যে রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থা বা এইগুলি ভেঙে পড়া। আইন শৃঙ্খলা তো নেই, থানাগুলি কাজ করছে না, যারা এই চাঁদাবাজ, তুল্লাবাজ, এরা গ্রেপ্তার হয় না, হলেও জামাই আদরে এদেরকে এই রেখে দেওয়া হয়, কোনো ধারা দেওয়া হয় না, এরপরে ছাড় পেয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে এই রাজ্যের মধ্যে যে একটা হজবরল অরাজকতা চলছে, আমরা এগুলি তুলব
এবং এই বাজেটে এরা যে গুজামিল দেখাচ্ছে, এটা অন্তঃসার শূন্য, উদ্দেশ্যবিহীন, এটা খোকলা বাজেট পেশ করছে। এটাকে আমরা সম্পূর্ণ আরো খোকলা করে আমরা দেব, এটাই আমরা চেষ্টা করছি। এই বিধানসভাতে হয়তো তোমাদের চ্যানেলও মানুষ দেখছে যে ভাবে কথা বলার সুযোগ বন্ধ করে দিচ্ছে নানাভাবে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করব আপ্রাণ কিভাবে ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের কথা তুলে ধরা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অভিযোগ রয়েছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না অধিবেশনে, শুধু আপনি নয়, বিরোধী পক্ষের অন্যান্যরাও বলছেন। কাল আমরা দেখতে পাই কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও বলেন যে মাইকের নাকি সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তবে কি মনে হয়, আমরা জানি যে বিরোধী মানেই সেখানে সরকার পক্ষের ভুল ত্রুটি তুলে ধরা, যদি বিরোধী পক্ষকেই কথা বলতে না দেওয়া হয়, এটা কি ধরনের অধিবেশন চলছে আপনার মনে হয়? এটা তো বলছি, যেমন বিধানসভা চালানকে যিনি স্পিকার আসনে বসেন, মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার বা প্যানেল অফ চেয়ারম্যান যিনি সেখানে বসেন, যিনি প্রিসাইডিং অফিসার, কিন্তু দেখা যায় একসাথে ট্রেজারি বেঞ্চের 4টা মাইক খোলা থাকে। আমরা যদি কোনো যে অযৌক্তিক অসংসদীয় নিয়ম বহির্ভূত কথা বলি, চেয়ার থেকে আমাদের বলবেন যে আপনার এটা ঠিক না, আমাদের বক্তব্য তিনি এক্সপান্স করবেন, কিন্তু একটা তুলব কোনো গুরুতর প্রশ্ন, তার জবাব কে দেবেন? লিডার অফ দ্য হাউস, এটা আরেকজন জুনিয়র মন্ত্রী না। কিন্তু দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি নির্লিপ্ত, তিনি আরেক দিকে চেয়ে থাকেন। আর এই সুযোগ নিয়ে অন্য কেউ এসে তিনি বলে যান, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো বিধানসভাতে এরকমভাবে যে কাজটা, যে দায়িত্ব, যে নেতৃত্ব যার প্রতিপালন করার কথা, সেই জায়গা অন্য কেউ, এটা তো এক ধরনের যে হাউসকে অপমান করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যাদা আসনে ঠেলে দেওয়া, এবং এটা সুখকর নয় যে লিডার অফ দ্য হাউসের ভূমিকা আর একজন কেউ করবেন যার এখানে এখতিয়ার না, বলার কোনো কথাই না। ত্রিপুরা বিধানসভায় এটা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যের এই বিধানসভার এবং সারা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য। আমরা দেখতে পাই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন যিনি বিধায়ক রয়েছেন যাদবলাল নাথের বিষয়টিকে নিয়ে অনেকটাই চওড়া হয়ে ওঠে বিরোধীরা, কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে যে সেদিন বাজেটও পেশ করা হয় 27,654 কোটি টাকার বাজেট, এবং তার মধ্যে আমরা দেখতে পাই 611.3 কোটি টাকারই ঘাটতি রয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা সেদিন বিরোধী পক্ষকে আমরা চওড়া হতে দেখিনি, বা বিরোধী পক্ষকে শুধুমাত্র বিধায়ক যাদবলাল নাথের বিষয়টিতেই থাকতে দেখি। তবে কি বাজেট সঠিক বলে আপনাদের মনে হয়েছিল সেদিন? না না না, বাজেটের উপর তো সেদিন তো যখন এই বাজেট পেশ হচ্ছে তখন তো আমাদের কথা বলার সময় না, আজকে থেকে শুরু হবে। আশা করি তোমাদের চ্যানেল আমাদের বক্তব্য কভার করবে যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা কতটুকু অন্তঃসার শূন্য, একেবারে অঙ্ক দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমরা তুলে ধরব। শুধু একটা রঙিন বই ছাপানো হলো, এই যে এবার বাজেটের বই কি সুন্দর রঙিন বই ছাপানো হয়েছে, ভালো ভালো কথা কিছু, এতে রকম ফের কিছু হয় না। এই যে বাজেটের এই বাজেট এট এ গ্ল্যান্স, যারা অর্থনীতি বুঝেন, পড়াশোনা করেন, একটু গেলেই বুঝবেন যে কিভাবে অঙ্কের জাগলারি করা হয়েছে, মানে গুজামিল। আর ওই ইয়ের সময়তে, কীর্তনের সময়তে যে কিছু বাতাসে ছুড়ে দেওয়া হয়, কারোর মাথায় পড়লো, কারো জ্যাবে গিয়ে ঢুকলো, কারো হাতে পড়লো, কেউ এলো। হ্যাঁ, কীর্তন, তারপরও কীর্তন এইভাবে হয়, কারণ কীর্তনে শুধু মানুষ প্রসাদ খেতে আসেন না, ভক্তপ্রাণ মানুষ তার বিশ্বাস থেকে সেখানে আসেন যে কীর্তনে এই বাতাস এক টুকরো পেলেও
বাতাসা এক টুকরো পেলেও তার জন্যই। কিন্তু বাজেট একটা রাজ্যের মানুষের মানে ভালো মন্দ করা আর কীর্তনের প্রসাদ তো এক না। এটা কীর্তনের মতো সেরকমভাবে ছড়ালে হবে না। যে এ রাজ্যের অর্থনীতির যে প্রধান স্তম্ভ কৃষি, যে কৃষি ক্ষেত্রে ত্রিপুরাজ্যের 70% বেশি মানুষ তার জীবন জীবিকা নির্ভরশীল, তার হাল কি, তার চেহারা কি? তো বাজেটে ফুটে উঠবে কৃষি। এই আমাদের রাজ্যটাকে যদি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চাই আমরা, আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বিশেষ নতুন প্রজন্ম, তার শিক্ষা সংস্কৃতিকে ঠিক সেরকমভাবে তুলে ধরতে হবে। এই বইয়ে কিছুই নেই, কিছু ঘোষণা। তারপর সার্বিকভাবে যদি গণতন্ত্র যদি কাজ না করে, তাহলে ভোট প্রহসন হবে, মানুষ গণতান্ত্রিকভাবে তার বক্তব্য বলতে পারবেন না, যেটা গত 5টা বছরে। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এগুলাকে শক্তিশালী করা, কিচ্ছু বক্তব্য নেই। কাজে সেদিন যখন বাজেট প্লেস হচ্ছিল তখন আমাদের বলার সময় না, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই সময়েতে হইচই করার জন্য। কেননা যে যাদবলাল নাথ, যাকে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সাংঘাতিকভাবে তার গুণগান কীর্তন করছিলেন, তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন। দেখা গেল সেই রসায়নে পণ্ডিত, অঙ্কের মাস্টার, তিনি পরপর 3টা দিন হাউস হয়েছিল তার রাজ্যপালের ভাষণ, তার উপরে ধন্যবাদ সূচক আলোচনা, ডিবেট, এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। সারা দেশের সামনে এই ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরা বিধানসভার মাথা হেড হয়ে গেছে। কিন্তু 3টা মাস চলে গেল মাঝখান দিয়ে। স্পিকারের তরফ থেকে, দলের তরফ থেকে, বিরোধী দলের এই লিডার অফ দ্য হাউসের তরফ থেকে একটি তো শব্দ করা হলো না। আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটির মেম্বার, বিলোনিয়ার ঋষ্যমুখের প্রতিনিধি অশোক মিত্র, তিনি চিঠি লিখলেন। সেই চিঠি জবাব দেওয়া হলো তাকে যে না, এরকম কোনো তথ্য প্রমাণ নেই। আরে সারা দেশের চ্যানেলে চ্যানেলে, সমস্ত পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এত হলো, আর এখানে বলছেন যে না, আমি শুনিনি। অর্থাৎ সারা দেশ শুনল, শুধু ত্রিপুরার বিজেপির বা দেশের বিজেপি শুনল না। স্বাভাবিক, আমরা সেদিন এটা নিয়ে আওয়াজ তুলতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু তারপরও যে স্পষ্ট শাসক দলের থেকে কিছু বলা হলো না যে আমরা এর বিরুদ্ধে তদন্ত করব, তাকে বহিষ্কার করব, নিন্দা জানাবো। আমরা এটুকু বলেছি, তাকে টোকেন হলেও পানিশমেন্ট দেওয়া হোক, নিন্দা প্রস্তাব নেওয়া হোক, এটাও করলো না। তো বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। বাজেট তো সেদিন আমরা এই প্রতীক করলেও এমন নয় যে কথা বলবো। বাজেটের প্রত্যেকটা দাড়ি কমা শব্দ উপরে আসছে কথা বলবো, এবং দেখা যাবে এই ক্ষেত্রেও কতটুকু তারা সহ্য করতে পারেনি না। কাজেই জনগণ আমাদেরকে পাঠিয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট আমাদের পক্ষে। আমরা বিরোধী হলেও, তারা শাসক দল মাইনরিটি, আমরা মেজরিটি। শুধু আমাদের যারা বুঝে তাদের কথা না, রাজ্যের 40 লক্ষ মানুষের বক্তব্য তুলে ধরার দায়িত্ব আমাদের। আমরা তারা যতই হল্লা করুক, যতই মাইক বন্ধ করার চেষ্টা করুক, কিছুতেই রুখতে পারে।
প্রথমের অধিবেশনে বিষয় দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই যিনি কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায়মন, তিনি গয়া জল ছিটায় সানে পবিত্র করার জন্য বিধানসভাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই সেখানে বিরোধী মথা দল যারা বিধায়ক রয়েছেন তারা বিরোধিতা টেবিলের উপরে বসে, এবং তৃতীয়ত আমরা দেখতে পাই যে 5 জন বিধায়ককে বহিষ্কার করা হয়। তাছাড়াও মন্ত্রীবর্গ আমরা দেখতে পাই অশব্দ ব্যবহার করে। সে বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? এগুলি না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এভাবে টেবিল উপরে ওঠা এবং কিছু শব্দ প্রয়োগ হয়েছে, এটা না হলেই হতো, কিন্তু কেন হলো, কে প্ররোচিত করলো? শাসক দল যদি শাসক দলের মতো যদি তাদের আচরণ হতো এবং জনগণের আওয়াজ শুনত, এই ঘটনাগুলি ঘটনা। কাজে পরোক্ষভাবে এটা শাসক দলে দায়ী, তাদের বদান্যতে তাদের পাপের কারণে আজকে আমাদের এই বক্তব্যগুলো বলতে হচ্ছে। এবং কোনো ক্ষেত্রে এরকম যে অবাঞ্ছিত কিছু ঘটনা হচ্ছে, এগুলি না হয়েই ভালো হতো। কেন সাসপেনশন হবে, কেন আবার উদ্ধৃত হবে? তো এটা এর জয়ী তারা। কাজেই তারা আগামী শাসক দল সংযত হোক, জনগণের ইচ্ছা অনুযায়ী নিজেদেরকে শুধরাক, এই জাতীয় কোনো ঘটনা ঘটবে না। দেখতে পাই এডিসি এলাকায় নানান সমস্যা বর্তমানে সৃষ্টি হচ্ছে। সরকারি কর্মচারীরা বলছেন যে সঠিক সময় তারা তাদের বেতন পাচ্ছেন না। এবং এই বিষয়ে যখন মহারাজা অর্থাৎ ত্রিপুরার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবনের সাথে কথা বলি, তিনি বলেন এই অধিবেশন এডিসন এই কাজ করে ফেলেছি, সেই কাজ করে ফেলেছি। তো এই হলো এই বিজেপি, অর্থাৎ মনে করে নির্বাচনের সময়তে আমরা অসত্য কথা বলবো, জনগণকে প্রলোভন পা দেব, কর্মদিককে, এই বেকার যুবকদেরকে, কৃষকদেরকে। এখন বাজেটের মধ্যেও এই সমস্ত জুমলা তথ্য, জুমলা কথা এগুলি হবে, বিধানসভাতে হবে। সবটা তো বলতে পারবো না এখানে, তথ্যই আমরা এগুলি একবার একটা তুলে দেবো। এবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ সময় আমরা উপস্থিত হয়েছি। তো সেখানে আমরা জানতে চাইবো এই যে ত্রিপুরা দলের যে গ্রেট ত্রিপুরা ল্যান্ডের দাবি, সেই দাবিটি আয়ত দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি কতটুকু সাপোর্ট করুন বা সেটা কতটুকু হতে পারে বল? প্রশ্ন করেছে, প্রতিদিন নিশ্চয়ই তোমাদের আমরা ছিল সেদিন ত্রিপুরা তরফে এরকম একটা রেজুলেশন ছিল, এই হাউস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের জন্য গভর্নমেন্টের কাছে পাঠাক। তো স্পিকার নাকচ করে দিয়েছে। এটা ওভাবে নাকচ করতে পারে, অর্থাৎ পলিটিক্যালি বঞ্চ এই আলোচনাটা করতে দিয়ে কোন ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রযোজ্য, মানে এটা যুক্তিযুক্ত না। মানুষ আরো যাই হোক, এটা বাতিল করে দেওয়ার পর সেই মধ্যে একটা রেজুলেশন ছিল। সেই রেজুলেশন হলো 125th amendment of the Constitution। এটা গত 4.5 বছর ধরে পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি সমস্ত পাস করার পর মুখ করে আছে, এবং সেই আলোচনাতে আমরা দর্থহীনভাবে যুক্তি সহকারে এডিসির জন্য কি হওয়া দরকার হচ্ছে, এবং এটাই সমাধান। এই সমাধান যদি হয় হলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যা করছে এরা করবে না, এবং পক্ষান্তরে ত্রিপুরা মতকরাও আমাদের এই যুক্তিকে মেনেছেন। কাজেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমর্থনের প্রশ্ন ওঠে না, বাস্তব অযৌক্তিক ত্রিপুরা মানে, কিন্তু সাংবিধানিকভাবে আমরা ডিসিকে উন্নীত করা মানে শুধু না, সার্বিকভাবে রাজ্য বিকাশে আমরা সেদিন যেরকম ভাবে তুলেছি, এটাই আগামীর জন্য
এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম লক্ষ্যবস্তু হওয়া দরকার। রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলো, যেই সরকার গণতান্ত্রিক ব্যবস্থাতে সংখ্যালঘিষ্ঠ হলেও তারা ক্ষমতা এসছে, কিন্তু তাদের চরিত্র শুধরায়নি, পারেনি। গণতান্ত্রিকভাবে যতই রক্তচক্ষু থাক, যতই গুন্ডা মস্তান দিয়ে মানুষকে দাবি রাখাটা করুক, রাস্তায় নামতে হবে। আগামী 12 তারিখে কৃষক সভা, মজুর ইউনিয়ন এবং মুক্তি পরিষদ এর যে কৃষকদের মেয়াদের দাবি নিয়ে আছে, আমি আহ্বান জানাবো যে সেদিন আমাদের এই আন্দোলন সফল করার জন্য সবাই এগিয়ে আসুন। এবং তা নয়, এই বাজেটের মধ্যে যেভাবে এই রাজ্যে মানুষকে ঠকানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই রাজ্যের মানুষ হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমাদের এখন এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে রাখবেন ট্রিপল নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নম্বর ওয়ার্ড 43 নম্বর বুথ। বৃষ্টি হলে রাস্তা একটু জল হয়ে যায়, এক হাত জল। আমরা যেতে পারি না, আমি 2 দিন ফিরে গেছি বাইক দিয়ে, রাস্তায় এমন অবস্থা। বৃষ্টি হলে একটা কাউন্সিলর কিছু করে দিব, কিন্তু ইলেকশনের পরও ওনার করে কাজ হয়েছে না। আপনারা কি কথা কইছেন? কাউন্সিলর কথা হয়েছে আমার, সবাই কথা কইছে করবো কইছে, কিন্তু ওনার খবর না। বৃষ্টি হলে আমি আসতে পারিনি, অবস্থা রাখতে। হ্যালো, বৃষ্টিপাত দিন আমরা যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে, স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই বিষয়ে দিনে বেশি অসুবিধা হচ্ছে। এই বিষয় নিয়ে কর্পোরেটের সাথে কি কথা কইছে? অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, প্রায় বিগত 5-7 বছর ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু করবো এই আশ্বাস দিয়ে যাচ্ছে। কি দাবি আপনাদের? আমাদের দাবি এটাই যে যত দিন ধরে আমরা ঘোরাঘুরি করছি এই রাস্তার জন্য, তাতে যাতে হয়ে যাবে, এটাই আমাদের আশা। জায়গাটার নাম কি? ইন্দ্রনগর বাংলা মাঠ। রাস্তা দিয়েই তো আইতে যাইতে অসুবিধা, এখানে জল পড়া থাকে, বৃষ্টি হলে পরে দিয়ে থাকে, জল পড়ে, মানুষ আসা যাওয়া করতে অসুবিধা না, অসুবিধা তো হয়। হ্যাঁ, আর কি এই বিষয় নিয়ে কি আপনারা এলাকার কর্পোরেটরের সাথে কথাবার্তা বলেছেন? আমি কইছি না, তবে তাই না কইছে, তাই না তো আমার পাশাপাশি বাড়ি দিল। কি 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 কইছে কিছু তো তাই না কইছে না, কাশিদা কইছেন না আপনি? কাশিদা কইছে। আপনাদের দাবিটা কি? মানে রাস্তাটা ঠিক হোক, নোংরা জল টল যাতে রাস্তা না, এইটাই তো কথা। আর কথা কতগুলো ফ্যামিলি আছে এদিকে? এদিকে তো 1, 2, 3 আছে। আমার পাশেই জায়গা, এই তাই না পিছনের আমার জায়গা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো বাংলা মাঠ। বাংলা মাঠে তো দেখাচ্ছেন তো আমার। বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার,
লুটেরা। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে, এর থেকে বেশি মাত্রায় হবে। কেন এডিসিটার হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাং দিয়ে মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তীব্রমতা যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করা, মাইক আমাদের অফ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রাজ্যের একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, বলাই চলে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি বহুবারের জয়ী বিধায়ক রয়েছেন, সুদীপ রায় বর্মন স্যারকে। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 8-এর সমস্ত দর্শকবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব, 2023-এর বিধানসভার নির্বাচন আমরা হয়ে যেতে দেখি উৎসবের মেজাজে, এবং রাজ্যের বুকে আমরা সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলির উত্থান এবং পতন দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা যদি বলি আমাদের গ্রাউন্ড যে অ্যানালাইসিস ছিল, বিরোধীদের জয়যুক্ত হওয়ার চান্সেস অনেকটাই বেশি ছিল। এবার আপনার মতে কি মনে হয় যে কি ঘাটতি ছিল যা বিরোধীদের জয়ের পথে পরিপন্থী হয়ে দাঁড়ায়? এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় না পৌঁছানোর কারণ ইতিমধ্যে বহুবার চর্চিত হয়েছে, ব্যাখ্যা দিয়েছি, নতুন করে বলার জন্য মানুষ জানে কেন সেটা হয়েছে, এবং স্ট্র্যাটেজিতে ভুল ছিল, যিনি ভুল করেছেন উনিও ভুল স্বীকার করেছেন। কাজে সেই গঙ্গাজল ছিটানোর কারণ কি? কারণ তো সবাই জেনে গেছেন। বিধানসভা নির্বাচনের পর যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে আমি অনুপস্থিত ছিলাম। আমি কলকাতায় ছিলাম মেয়ের অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে। আমি টিভির পর্দায় যেটা দেখেছি, একজন বিধায়ক যিনি মানসিক দিক দিয়ে বিকৃত বলা চলে, পবিত্র বিধানসভায় বসে নোংরা ফিল্ম ভিডিও ক্লিপস দেখতে ক্যামেরার পর্দায় ধরা পড়েছে, এবং দলীয় তরফ থেকে কিংবা অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে কোনো ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া হয়নি। এ নিয়ে যখন তীব্রমতা এবং সিপিএম এর বন্ধুরা যখন নোটিশ দিয়েছিলেন, নোটিশ টার্ন অন হয়নি, তারা যখন ইস্যুটাকে তুলবার চেষ্টা করছিলেন, যদিও আমাদের ইস্যুটা কিন্তু এটা আমাদের ইস্যু ছিল না, এটা হচ্ছে মোরালিটির একটা ইস্যু। আর আমরা কংগ্রেসরা আমি তৈরি করে নিয়ে গেছিলাম যে জনস্বার্থে কিছু বলবো। যাই হোক, যখন হট্টগোল পাকিয়েছে তখন আমরা এটার মধ্যে অংশগ্রহণ করেছি এই মোরালিটির ইস্যুর উপর। যদি মোরালিটির বলতে শাসক দলের কোনো কিছুই নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ ওনারা নিতেন। যাই হোক, তীব্রমতা এবং সিপিএম দল এই ইস্যুটাকে নিয়ে যখন প্রতিবাদ শুরু করেছেন তখন আমরা এতে সামিল হয়েছি। এমন কিছুই করিনি, সকালবেলা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন, বরঞ্চ যারা প্রথমবার জয়ী হয়ে এসেছিল তীব্রমতা এবং সিপিএম এর, আমি বলেছিলাম যে ওটা করো না, এভাবে যেও না, ওদিকে এগুলো একটা লিমিটের মধ্যে থেকে তোমরা তোমাদের প্রতিবাদটুকু জানাও। যখন কিছুক্ষণ পর যখন দুজন বিধায়ক একজন বিধায়িকা বোধহয় ওই টেবিলেও এটা অনুচিত হয়েছে, হওয়ার পর যখন নেমিং করলো, হঠাৎ করে দেখলাম আমার নাম। তো আমি বুঝতে পেরে গেছি তখনই যে আমাকে বিধানসভায় বলতে দেবে না এরা জনস্বার্থ বিষয়গুলো যেগুলো বিভিন্ন সোসাইটি, ক্রস সেকশন অফ দ্য সোসাইটির থেকে আমি সংগ্রহ করেছি, এগুলো সরকারের গোচরে আনা, সরকার যাতে অ্যাক্ট করে। এটা আজ করতে পেরে প্রথম দিন থেকেই আমার বিরুদ্ধে একটা সালাসি আক্রমণ, যাতে আমি কথা না বলতে পারি, এটা আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ার্ধে যখন উইথড্র হলো, আমি দ্বিতীয়ার্ধে যখন এর যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, বিশেষ করে 125th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন কথা বলছিলাম, হঠাৎ করে আমি কথা বলছি, আমাকে স্পিকার থামাবে যদি কোনো কিছু বলে থাকে। হঠাৎ করে দেখলাম দুজন মন্ত্রী দাঁড়িয়ে, পয়েন্ট অফ অর্ডার না বলেও দাঁড়িয়ে যখন খুশি তখন যে খুশিতে বলে যাচ্ছে। তাদের বেলা সবসময় মাইক অন থাকে, আমরা বলতে গেলে মাইক অফ থাকে। তো আমাকে ডিস্টার্ব করছে এরকম। তখন স্পিকার বললো, শুধু আপনার সময় শেষ। তখন আমি একটা ছোট্ট করে গল্পটা আমি শেষও করতে পারিনি। গল্পটা অর্ধেকটা গল্প বলেছিলাম, এর মধ্যেই তো
হই হট্টগোল বেঁধে যাওয়ার পর আপনারা দেখেছেন আমাকে সাসপেন্ড করা হলো। তো উদ্দেশ্য যাদের মাইন্ডসেট থাকছে একে কথা বলতে দেওয়া হবে না, তো কি বলবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে একটা কালো দিন রচিত হয়েছে বিধানসভার বুকে। পুরো সেশনের জন্য এই বিধানসভা কোনোদিন কাউকে এরকম ভাবে পুরো সেশনের জন্য এরকম কি করলাম আমি তো কাউকে নাম উচ্চারণ করিনি, বিধানসভার নাম উচ্চারণ করিনি। আমি একটা চতুষ্পদ প্রাণীর ব্যাপার নিয়ে অর্ধেকটা গল্প বলেছি, এর মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গেল, হইচই হই হট্টগোল, গল্পটা শেষ করতেও দিল না আমাকে, এর মধ্যে আমাকে পুরো সেশনের জন্য আমাকে বহিষ্কৃত করা হলো। তো এটা বোঝা যায় যে এরা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে আমরা ফ্লোরে হাউসে সরকারের গঠনমূলক সমালোচনা করে মানুষের সাথে সরকারকে একটু নাড়াবার চেষ্টা করি, সেটা ওরা চায় না। এরা চায় সমস্ত প্রচার, আইটি ডিপার্টমেন্ট, ফ্ল্যাগ, সরকারি মেটেরিয়ালস, এদের আইটি ডিপার্টমেন্ট মিলে অপপ্রচার চালিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এভাবেই চলতে চায়। তো এটাই যদি হয় তাদের চিন্তাধারা বহিঃপ্রকাশ, আমার কি করার আছে বলুন। সংখ্যাগরিষ্ঠের এদের স্পিকারের ভূমিকা আমি বলবো, স্পিকার হয়তো বা চাইনি, আর চিফ মিনিস্টারও ধরুন নতুন, আমি ওনার বিরুদ্ধে কোনো কিছু নেই, হঠাৎ করে কয়েকজন মন্ত্রীর চাপে পড়ে এই জিনিসগুলো ওনার, যেহেতু উনি এতটা আইন সম্পর্কে কিংবা এই আইনসভার রুলস অ্যান্ড প্রসিজার সম্পর্কে উনি ওয়াকিবহাল নন, কাজে ওনাকে দিয়ে এই সমস্ত করানো হচ্ছে। তো এই ইমেজটা কার নষ্ট হচ্ছে? এই ইমেজটা মাননীয় মুখ্যমন্ত্রী নষ্ট হচ্ছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী না, এরা টিকি বাধা আরেকজনের কাছে। তো এই যদি হয়ে থাকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনগুলোতে রিয়েলাইজ করবেন কারা শুভাকাঙ্ক্ষী এবং কারা মানুষের কথা বলতে চায়। সরকারের কাছে রাজ্যের মানুষের কথাগুলো যদি বলি, সুরাহার যদি রাস্তা খুঁজে বের করি, এর থেকে কনস্ট্রাকটিভ অপোজিশন আর কি হতে পারে? এটাই তো করার চেষ্টা করছিলাম আমরা। কথা বলতে না দিলে তো এরকম হই হট্টগোল হবেই, আর এরা চাইছে আমরা জনস্বার্থে কথা না বলে হই হট্টগোল করে। আমরা তো এই ফাঁদে পা দিতে চাই না, কিন্তু আমরা যখনই জনস্বার্থে কথা বলতে উঠি, এদের নির্বাধায় কোনো পারমিশন ছাড়াই যে যার মতো করে এক সবগুলো মাইক অন থাকে, এরা টিপলে মাইক অন, আর আমরা যতবার চেষ্টা করি মাইক অন করার, মাইক আমাদের অফ হয়ে থাকে। তো এগুলো করে গণতন্ত্রের আওয়াজকে যদি স্তব্ধ করে দিতে চায়, মানুষ আগামী দিন বিচার করবে। আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় সেখানে কিছু মন্ত্রীদের অপশব্দ ব্যবহার করতে, সেটা কতটুকু হওয়া সঠিক বলে আপনার মনে হয়? না, এগুলো তো শুনেও শুনবে না, এরা এগুলো শুনে এক্সপাঞ্জ করবে না। আপনি যদি প্রসিডিংসগুলো দেখেন, মন্ত্রীরা কি কথাবার্তা বলছে, অপশব্দগুলো কি, এগুলো তো স্পিকার, আমরা যদি ইনডাইরেক্টলি কোনো একটা গল্প বলার চেষ্টা করি, গল্পটা সম্পন্ন হতেই এক্সপাঞ্জ মানে পুরোটা বাতিল করে দাও, রেকর্ডে যাবে না। তো এই হচ্ছে পার্থক্য। এখন যদি এই চেয়ারে বসে যদি ইম্পার্শিয়াল যদি ভূমিকা কেউ না নিতে পারেন, তো কি করবো আমরা? দলের ভূমিকায় অবতীর্ণ এরা সবাই, দলীয় স্বার্থ রক্ষায় অবতীর্ণ, মানুষের কথা, মানুষের চিন্তা ভাবনা করে না, গোল্লায় যাক মানুষের স্বার্থ। এরা আছে, এদেরকে নিয়ে লুটপাটের চলছে, অবাধে লুটপাট চলছে, অবাধে একটা আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, কালোবাজারি এবং মজুদদারদের স্বর্গরাজ্য। আপনার বাজার গিয়ে দেখুন কি অবস্থা, একটা লঙ্কা থেকে আরম্ভ করে শাক সবজির দাম কোন জায়গায় এসে ঠেকেছে। এই কথাবার্তাগুলো বলার জন্যই তো আমাদের বিধানসভা। জিআরবিটির রেজাল্ট নিয়ে কথাবার্তা বলবো, সুযোগ নেই। এসটিজিটির সমস্যা নিয়ে কথা বলবো, সুযোগ নেই। এই যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস TES এর পরীক্ষা, দাবি করেছিলাম আমরা যে এটা 7 বছর বাদে একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা পরীক্ষা হচ্ছে, কেন বহিরাজ্যের এরা এতে পার্টিসিপেট করবে? আবার কবে ইন্টারভিউ হবে গড নোজ। তাহলে এই যে তোমরা এফেক্টটা তোমরা কেন TES এর বেলা হবে না, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষার বেলায় কেন এটা বাতিল করে নতুনভাবে কেন হবে না? আমি এই ব্যাপারে এই মর্মে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি, দেখবেন আশ্বস্ত দিয়েছেন, এখনো দেখছেন। তো এই কথাবার্তা বলার জন্যই তো আমাদের বিধানসভায় যাওয়া। এই কথাবার্তা না তুলতে পারি, উত্থাপন না করতে পারি, তার জন্য হচ্ছে এই আমি মনে করি আমাকে আমার টুটি চেপে ধরা হয়েছে, মানুষের গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। আমরা দেখতে পাই যে পবিত্র বিধানসভার অধিবেশনে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার পর আপনার বাড়ির সামনেও গঙ্গাজলের একটা বিষয় উঠে এসেছে, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? ভালো হয়েছে। এখানে যে অনেক সময় তো মানুষের মরা যারা মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হয়, এরা
প্রবেশ করে তো গঙ্গা জল যদি সত্যিকারের গঙ্গা জল হয়ে থাকে আমি জানি না, আমি শুনলাম হাওড়ার জল নিয়ে এসে নাকি ট্যাপের জল নিয়ে এসে, আমি জানি না। গঙ্গা জল নিয়ে আসলে যে আমার গেটের বাইরের জায়গাটা একটু পবিত্র করে দিয়ে গেছে, জোগাড় টোগাড় দিয়ে গেছে মহিলা মোর্চারেরা, আমি খুব খুশি হয়েছি তাদের এই আচরণে। আরো একটি বিষয় আমরা দেখতে পাই যাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে এই বিধানসভা অধিবেশনের পর বিরোধী দলনেতা যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি আপনি এবং মন্ত্রী রতনলাল নাথকে নাকি একই সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা গেছে। তবে বিধানসভার মধ্যে তুই তুকারি কেন? না না না, এটা ঠিক না। এটা হচ্ছে এক্সপানশনের আগে, যখন ওই একটা দুটো রুম উদ্বোধন হয়েছিল, তা আমরা একটা জায়গায় বসেছিলাম, তা আমাদেরকে পরিষদের দলনেতা গিয়ে ওখানে হাতে ধরে নিয়ে এসে আমাদের এটার মধ্যে অংশ করছে। আমরা তো স্পোর্টিংলি আমরা নিয়েছি। সরকারের কাজে কেন আমরা বাধা সৃষ্টি করব? আমাদের যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করবো। আমাদের মূল উদ্দেশ্য কি? এরা যে মানুষ হাসুক, নানা সমস্যা, ছোটখাটো সমস্যা, এগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলার মতো যে যদি সময়ও চায় সময় পায় না ব্যস্ততার কারণে, তো আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল মানুষ আমাদের কাছে কিছু কথা বলে যায়। আমরা এই কোন জায়গায় কথা বলবো? বিধানসভার ভেতরে। বিধানসভার ভেতরে নিয়ে কিছু কমিটমেন্ট আদায় করা যায় কিনা মানুষের সাথে, এটাই তো হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা যদি কারোর মনে করে এটা একটা পার্সোনাল ইস্যু, যে না এই স্ট্যান্ড থেকে সরবো না, না এটা হতে দেব না, না কথা বলতে দেব না, যেন স্বার্থে আওয়াজ তুলতে দেব না, তাহলে তো ঠকবে কারা? এ রাজ্যের মানুষ। আর এ রাজ্যের মানুষ যদি ঠকেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের আচরণ একই হবে। আমাদের কথা বলতে দাও, কাজ করো না করো তোমাদের ব্যাপার, আমরা তো ফোর্স করে তোমাদের কাজ করাতে পারবো না, কিন্তু আমাদের কথা বলতে দিতে হবে। গণতন্ত্র এটাই সিস্টেম। এটা যদি কেউ ধূলিসাৎ করার চেষ্টা করে, যদি স্বৈরাচারের মনোভাব নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করে, এরকম চিত্র আরো হবে। এর থেকে বেশি সরকার পক্ষ থেকে সঠিক যে অর্থ বরাদ্দ করা প্রয়োজন এডিসি এলাকার জন্য তা বরাদ্দ করা হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বর্তমান রয়েছেন ওনাকে আমরা বহুবার বলতে শুনেছি যে এডিসি এলাকার যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে কি মনে হয় এই যে অভিযোগগুলি উঠে আসছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, কোথায় ঘাটতি রয়েছে? দেখুন, এডিসির মধ্যে যে টাকার পরিমাণ বরাদ্দ করা হচ্ছে তার 80% বেশি টাকা শুধু এমপ্লয়িজ এবং তাদের স্যালারি বাবদই খরচ হয়ে যাচ্ছে। উন্নয়নের টাকা কোথায়? কেন ভিক্ষে করতে হবে? আমরা তাই জন্য তো কংগ্রেসের যে একটা স্ট্যান্ড আমরা বরাবর নিয়ে আসছি যে এই 125তম সংশোধনী বিলটা পার্লামেন্টে পাস করো, এদের হাতে সরাসরি অর্থ প্রদান করো। Why they will beg before the government? It is an autonomous body. Article 275, 280 মানে কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, কেন এডিসিটা হাকদার হবে না? কেন এডিসি আবার রাজ্য সরকারের কাছে ভিক্ষাঙ্গি মনোভ নিয়ে হাত ভিক্ষা করতে হবে? তাহলে কোথায় স্বায়ত্তশাসন? তাহলে এই মোর এম্পাওয়ারমেন্ট, আমাদের এই যে বিলটা, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য টিটিএডিসি, ডাইরেক্ট ফান্ডিং, ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল 275, 280, এগুলো তো মানুষের স্বার্থে। এখন যদি টাকায় যে আমি দেখতে শুনতে পাচ্ছি কর্মচারীদের বেতন দিতে পারছে না, কেন কেন সেটা হবে? এখন যদি কেউ মনে করে এদেরকে টাইট দেওয়ার জন্য টাকা না দিয়ে এদেরকে এডিসি এরিয়ার মধ্যে এদেরকে মানে ব্যাড নেম আর্ন করায়, আর আরেকদিকে বলে যে আমরা টাকা আমরা দিয়ে দিচ্ছি, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? তাহলে টাকা কোথায় যাচ্ছে? তাহলে সরকার বলুক যে আমরা টাকা দিচ্ছি, তীব্রমতা যে ওখানকার যে সরকারে রয়েছে এরা নয়ছয় করছে বলুক, তাহলে একটা তদন্ত হোক, অর্থ নয়ছয় তদন্ত হোক। এটাও তো করছে না এরা। তাহলে এগুলো ধূপের টিকবে না। এগুলো মানুষ জানে, শিক্ষিত মহল জানে, যারা জনজাতিরা বন্ধুরা যারা সরকারি কর্মচারী বিভিন্ন পদে অধীন রয়েছেন তারাও উপলব্ধি করছে। টু ডিফেম তীব্রমতা in the TTADC, they are playing a dirty game. Now they are busy. তো কিছুদিন আগে বিকাশ দেববর্মা সবাই মন্ত্রী হয়েছে, এখানে আমাদের এখানে 3 জন এমডিসি ছিলেন, এদের কাছে এসে দে আর অফারিং মানি 2 কোটি 3 কোটি যা লাগে বল, চলে আয় বিজেপিতে যোগদান কর, আমরা করি। কেন সেটা হবে? ইজ ইট এ হেলদি সাইন? সব জায়গাতে একই। এটা হচ্ছে কি জানেন তো, ম্যাগনেট চেনেন তো, চুম্বক কি আকর্ষণ করে? লোহা। ঠিক আছে, একটা ভালো ইন্টেলেক্ট আর একটা ইন্টেলেক্টকে অ্যাট্রাক্ট করে।
যারা বুক রিডার, ভালো ভালো নোভেল পড়ে, তাদের বই আকর্ষণ করে। আর বিজেপি আকর্ষণ করে ঠগ, বাটপার, লুটেরা। এদেরকে ৭৫,০০০ কোটি টাকার গল্প শুনিয়েছে কিছুদিন আগে, ২৭ তারিখ গত মাসের ৩ তারিখ, যে এনসিপির নাম করে। আর ঠিক ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে এই দলে সামিল করলেন জুলাই মাসের ৩ তারিখ। জুন মাসের ২৭ তারিখ কথা বললেন, আর জুলাই মাসের ৩ তারিখ সামিল করলেন এই সমস্ত তথাকথিত অভিযুক্ত। প্রধানমন্ত্রীর মুখে শুনলাম যে করাপ্ট পারসনস, ৭৫,০০০ কোটি টাকা। তো বিজেপি ইজ এ পার্টি which not only aids and abets corruption, frauds, luteras, drug addicts. It is a party which is meant only to win elections and rob the people of their wealth. আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাই এবারে ২৭,৬৫৪ কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি ৬১১.৩ কোটি টাকার ঘাটতি রয়েছে। এ বিষয়ে আপনাদের কি পরবর্তী অধিবেশনে পদক্ষেপ থাকবে? দেখি আগে এই বাজেট তো একটা মনে হয় আগরতলা শহরের যে বড় বড় ক্লাব, চিত্তরঞ্জন, শান্তিপাড়া, রাম ঠাকুর সংঘ, নেতাজি প্লেন সেন্টার, যেগুলো আছে, তারা যে বাজেট তৈরি করে পুজোকে কেন্দ্র করে, এটা ক্লাবের বাজেটের থেকে বেটার। যা দিয়েছেন, এটা ক্লাবের বাজেটে অনেক সিস্টেমেটিক বাজেট পেশ করে থাকেন, কিন্তু এটা যেটা দিয়েছে এটা মানুষের স্বার্থে কোনো কাজে লাগবে না। এটা জনহিতের স্বার্থে নয়, মানুষের স্বার্থে নয়। আমি বলবো, যদি আমি সুযোগ পাই বাজেটের ব্যাপারে, আমি বিধানসভায় বলবো, কোথাও কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই। এ রাজ্যের যুব সম্প্রদায় আজকে হতাশায় ভুগছে, শিক্ষিত যুব সমাজ। তাদের কর্মসংস্থান নিয়ে একটা কোনো রূপরেখা, গাইডলাইন, লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কিংবা শর্ট টার্ম পার্সপেক্টিভ প্ল্যান কোনো কিছুই নেই এর মধ্যে। তো দিস ইজ এ বাজেট টু লুট দ্য পিপল অফ দেয়ার ওয়েলথ। দিস ইজ এ বাজেট which is anti-people, মানে youth, I should say. কংগ্রেসের একজন পুরখাওয়া নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য, আমরা সেদিন দেখতে পাই তিনি শাসক দলে পুরখাওয়া নেতৃত্ব বলে আমি গেছে, এতে কংগ্রেস তার জন্য মানে একটা ভালো লোক, যার জনসমর্থন রয়েছে, যা মানুষ যার সাথে রয়েছে, এরা গেলে ইট ইজ এ লস। আর ব্যক্তি স্বার্থে যদি কেউ যান, ইট স্পিক্স ভলিউম অফ বিজেপি কোন জায়গায় আছে। এদের জয়েনিং করাতেও মুখ্যমন্ত্রী ও পার্টি অফিসে উপস্থিত থাকেন, কোন জায়গায় এসে ঠেকেছে ভালো করে আন্দাজ আমরা করতে পারি। এর বাইরে কিছু বললাম না, ব্যক্তিগত লড়াই নয়। I wish him all the best in BJP. Let him feel the heat in BJP. একেবারে যদি বলি, আমরা 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে প্রায় 4 মাস ধরে ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন রয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত উপনির্বাচনের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা থাকছে যে আমরা গতকালকে যিনি তিপ্রামথার সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই প্রশ্নটি করি। তিনি বলেন যে 1:1 হওয়া প্রয়োজন ধনপুর বিধানসভা কেন্দ্রে। তিনি বলেছেন যে যারা ইন্টেলিজেন্স রয়েছে তাদের ইশারায় কাফি হ্যাঁ। এ বিষয়ে কি বলবেন? না, ভালো। এটা তো মানে প্রবাবলি এ লেসন হ্যাজ বিন লার্নড। এটা বিধানসভা নির্বাচনের আগে হলেই ভালো হতো, যদিও বিলম্বে বোধোদয় হয়েছে। ভালো, উইল ওয়ার্ক অন ইট। আর সময় আছে তো, সেপ্টেম্বরের বোধহয় 20-22 তারিখের মধ্যে আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য আফটার 15th of August প্রবাবলি এটা হতে পারে। সাপোর্ট চেয়েছেন তিনি একেবারে অন ক্যামেরায়, সে বিষয়ে কি বলবেন? কিসের সাপোর্টে? ধনপুর যে বিধানসভা কেন্দ্র, এটা তো এখনো ফাইনাল হয়নি। লাস্ট নির্বাচনে লড়াই করেছে আপনার সিপিএম দল, ওখান থেকে লড়াই করেছে। এখন কি সিপিএম লড়াই করবে না কংগ্রেস লড়াই করবে না মথা লড়াই করবে? জেতার যার সম্ভাবনা বেশি সে নিশ্চয়ই লড়াই করবে এবং অন্যান্য দলগুলো সমর্থন জানাবে যদি 1:1 ফর্মুলা হতে হয়। ইট ইজ টু আর্লি টু সে কমেন্ট অন দিস। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের কতটুকু প্রস্তুতি রয়েছে রাজ্যে? চলছে। আমাদের
গুটি গুটি পায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সংগঠনের দিকে উনি জোর দিচ্ছেন, বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। গণতান্ত্রিক আবহাওয়া যদি বিরাজমান থাকে রাজ্যের মানুষ বিজেপিকে যেন তো 39% পেয়েছিল, এবার এর থেকে কমবে বলে আমি মনে করি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমরা গঠনমূলকভাবে আমরা সরকারকে আমরা পরিচালনা করতে চাই বিরোধী দল হিসেবে। উই আর দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রহরী হিসেবে আমাদের ভূমিকা, মানুষের অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এখন গণতন্ত্রই যদি বিধানসভার ভেতরেই না থাকতে পারে, তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা এটা মানুষ উপলব্ধি করতে পারছেন। মানুষের কাছে এতটুকু আমার আবেদন থাকবে, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস, ইফ নট ফিজিক্যালি বাট মরালি এন্ড মেন্টালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচ তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করেতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করেছি, এক হাতে কাজ করেতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সদর আরবান ডিস্ট্রিক্টের উইং প্রেসিডেন্ট পাশে আছেন তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, অরূপ পাল মহোদয়। এখন করে আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আমাদের সাংবাদিক সম্মেলন। অনেকটা অংশ বলে দিয়েছে আমাদের অসংখ্য ভট্টাচার্য মহোদয়। উন্নত ত্রিপুরার কাজ একটা রাজ্যের প্রগতি, এটা যেরকম ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কের উপরে নির্ভর করে, তেমনি এটা বাজেট অ্যালোকেশনের উপরে নির্ভর করে। তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ, আমরা যদি মানে এটা তুলনা করি 2017-18 সালের তুলনায় 15,956 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারে 2023-24 বাজেটে। আমরা ইতিমধ্যে সদর আমাদের যেটা আরবান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা দেখেছি যে ধন্যবাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো ক্যাবিনেটকে। এই যে বাজেটের যে মূল বিষয়গুলো, সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে আমরা এটা একটা মানে তীব্র ভাষায় নিন্দা জানাই যে পবিত্র বিধানসভার মান ভুলুণ্ঠিত করার জন্য যারা জনপ্রতিনিধি ওনাদেরকে অনেক আশা ভরসা করে দেয়ার আওয়ার ফেস, মানে দে আর পিপলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওইখানে গিয়ে এরকম অসাংবিধানিক ভাষায় কথাবার্তা বলা বা এইসব বিষয়গুলো গণতন্ত্রের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তো যেই 2-3টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাই কিন্তু এবার 59 কোটি টাকা শুধু ব্যয় হবে না, অনেকগুলো পরিবারও এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি নাটশেলে কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। 2023-24 অর্থবর্ষে মোট যে বাজেট বরাদ্দ হয়েছে 27,654.400 কোটি টাকা। এটা বেসিক্যালি মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,354 কোটি টাকার মতো রয়েছে। সেখানে বৃদ্ধির হার প্রায় 8.8%, জাতীয় স্তরের হার ছিল যেখানে 7.20%। 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায়
8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এবারে যে বাজেট আনা হয়েছে সেখানে মূলত যে বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হয়েছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গ, জনজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর জাতিসমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সকল অংশের জনসাধারণ। এক কথায় বলতে গেলে এই বাজেট হচ্ছে জনকল্যাণকামী, যেখানে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা অলরেডি আমাদের অসীম ভট্টাচার্য মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে যেখানে স্বসহায়ক মূল্যে ধান এবং শস্য ক্রয় করা হয়, সেখানে 10 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ ভবন বরাদ্দ 30 কোটি টাকা। CM7 প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ 3 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প বরাদ্দ 50 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেখানে বরাদ্দ রয়েছে 120 কোটি টাকা। মোট 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে প্রস্তুত করার লক্ষ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র, মানে যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, সেই একটা সংস্থা স্থাপন করা হবে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। সরকারের কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটকে একটি নূতন ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থা রাখা হয়েছে। মানে আমরা এখন যেরকম আমরা হিউম্যান ফিজিওলজি বা বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দেখতে পাই, তেমনি ভাবে ডিরেক্টরিয়েট অফ গুড গভর্নেন্স এটা একটা ডিপার্টমেন্টেরও মানে আমাদের যোজনা হতে চলেছে, সংযোজন। মূলধনী ব্যয়, মানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার জোর দিয়েছে, এই বাজেটে 5350 কোটির বেশি টাকা মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ হয়েছে। রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে 1436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে। 7000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের খাতে। এগুলো উল্লেখযোগ্য বিষয়। 2023-24 অর্থবর্ষে রাজ্যের আনুমানিক প্রবৃদ্ধির হার প্রায় 8%। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, এতে 1436 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এগুলো বাজেটের ফিচার। আগরতলায় 100 কোটি টাকার ব্যয়ে একটি ইউনিটি মল গড়ে তোলা হবে। তারপর আরেকটা বিষয় হলো সার্বজনীন স্বাস্থ্য বীমা CMJAY 2023 যোজনায় অবশিষ্ট 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মানে এতদিন আমরা দেখতাম যে শুধু BPL ভুক্ত পরিবার, যাদের BPL কার্ড আছে, তারাই আয়ুষ্মান ভারতের আওতায় ছিল, যেটা আমাদের অসীম ভট্টাচার্য বাবু আপনাদের প্রথমেই হাইলাইট করে বলেছেন যে এখানে যেটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে 4,75,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে, মানে স্কিল ডেভেলপমেন্ট, 50 কোটি টাকা ধরা আছে। মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 120 কোটি টাকা। আমরা যদি বাজেট ব্রেকিং দেখি, শিক্ষা, সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে 4939 কোটি টাকা, সড়কের ক্ষেত্রে 1360 কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1436 কোটি টাকা ব্যয় বরাদ্দ আছে। এখানে লক্ষণীয় বিষয়, শিক্ষা, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বেশি বাজেট অ্যালোকেটেড। আমরা জানি মহিলা বাল বিকাশ, মানে মহিলা শিশু শিক্ষা বা স্বাস্থ্য, বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু প্রাইমারি হেলথ, এই সবগুলো বিষয় কিন্তু এই সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে আসে। আমরা যে বেনিফিশিয়াল স্কিমগুলো পেয়ে থাকি, এগুলো সমাজ কল্যাণ দপ্তরের কর্তৃকে পরিচালিত হয়।
নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ ভূমিকা পালন করছে। এখানে 50 শয্যা বিশিষ্ট নেশামুক্ত কেন্দ্র স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা বিগত অর্থবর্ষে আমাদের সরকারকে 11,892 জনকে 5,000 টাকা করে দিয়ে স্মার্টফোন কেনার জন্য, এই অর্থবর্ষে 12,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া হবে। সেটা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা। মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের IAS, IPS এবং IFS ইত্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি উন্মুক্ত ওয়াইফাই পরিষেবা এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন জেলা শাসক ও কার্যালয় ভবন নির্মাণ, এটা উদয়পুর ধর্মনগর নতুন জেলা শাসক কার্যালয় ভবন নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 67 কোটি 20 লক্ষ টাকা। আমরা ইউনিটি মল, এটার কথা আগে উল্লেখ করেছি। ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটা আমরা এতদিন বলিউড টলিউড জানতাম, এখন ত্রিপুরাতে নিজস্ব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে 5টি নতুন পাঠ্যক্রম চালু করা হবে, যাতে সর্বমোট পাঠ্যক্রমের সংখ্যা দাঁড়াবে 6টি। এইভাবে নানাবিধ ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক এই যে বাজেট অ্যালোকেশন, এই যে বাজেট এবার পেশ করা হয়েছে, সেটা জনকল্যাণকামী। আপনাদেরকে একটা বলে রাখা বিষয় যে আমরা যে জায়গায় এখন আছি, যে ওয়েস্ট ত্রিপুরার আরবান ডিস্ট্রিক্টে, বেসিক্যালি ত্রিপুরার এই যে জনকল্যাণকামী বিষয়টাকে মাথায় রেখে এবারের এই বাজেট, এবং আমরা আশা করি যে এই বাজেট ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ব্যবস্থাপনায় আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে স্পোকস পার্সন অস্মিতা পাল মহোদয়া, উপস্থিত আছেন সদর শহর জেলা স্পোকস পার্সন তথা মেয়রিং কাউন্সিল শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন সদর শহর জেলার স্পোকস পার্সন কর্পোরেটর অলোক রায় মহোদয়। আজকে এই প্রেস মিটে মূল বিষয়বস্তু হচ্ছে 2023 এবং 2024 সালে আমাদের সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে, এই জনমুখী বাজেট রাজ্যের আর্থসামাজিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যেটা প্রভাব বিস্তার করবে, এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ ক্রমে আমাদের প্রত্যেকটা জেলায় এই সময়ে যে প্রেস মিট হচ্ছে, বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের অসুবিধাদি বলবেন। আজকের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘ সময় ধরে বামফ্রন্টের একটা সরকার ছিল, কিন্তু রাজ্যের মানুষের কল্যাণার্থে, রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিধানসভার মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, রাজ্যের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য এই সরকার কাজ করছে, সেই বাজেটের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়।
2023 এবং 24 সালে মোট বাজেট এই অর্থ বছরে 27,654.40 কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে। বাজেটের সকল দিকে, শিক্ষা ক্ষেত্রে বলুন, বুনিয়াদী শিক্ষা থেকে বিদ্যালয়, উচ্চশিক্ষা, সমাজ কল্যাণ, সমস্ত জগতে মানুষদেরকে অর্থনৈতিক বুনিয়াদভাবে যাতে শক্তিশালী করা যায় তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আমি দুই একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, বাকিটা আমাদের অসুবিধা দিয়ে বলবেন। যে আমাদের এই বাজেটে সবচাইতে যেটা উল্লেখযোগ্য ঘটনা, যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজ্যের সাধারণ থেকে সাধারণ মানুষের কল্যাণার্থে যেটা কাজে লাগবে। এবং এই অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা এবং যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন, রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় নতুন করে 13টি প্রকল্প চালু করা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষা ক্ষেত্রে প্রায় 4,939.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে 1,360 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমন আরো অসংখ্য এই বাজেটের মধ্যে উল্লেখিত আছে যে বিষয়গুলি আমরা সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্য 2018 সাল থেকে যেভাবে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের মারফত জানাতে চাই যে এই ধন্যবাদ স্বরূপ আমরা বিকেল 5 ঘটিকায় আমাদের এই কৃষ্ণনগর কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর জেলার পক্ষ থেকে একটা ধন্যবাদ র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমাদের প্রদেশ স্তরের প্রদেশ সভাপতির নির্দেশক্রমে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ডিস্ট্রিক্টে একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তো এই বাজেট নিয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের এখানে উপস্থিত স্পোকসপারসন শ্রদ্ধা অস্মিতা পাল মহোদয়। রাজ্যের মানুষ যে দৃশ্য দেখতে পেল, তাতে আমার বিশ্বাস রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ এই দৃশ্য দেখতে ত্রিপুরার মানুষ কখনো অভ্যস্ত ছিল না। কিন্তু যেটা যা হয়, লড়াই হবে, মতভেদ হবে, ডিবেট হবে, বিচারের সঙ্গে বিচারের লড়াই হবে, বিচারধারার লড়াই হবে, রাজ্যের মানুষের অগ্রাধিকার নিয়ে কথা হবে, লড়াই হবে। সেই জায়গা হচ্ছে বিধানসভা। এবারকার বিধানসভা জনপ্রতিনিধিদের দ্বারা নৃত্য পরিবেশনও দেখতে হবে, উচ্ছৃঙ্খল। যে উচ্ছৃঙ্খল পার্টির যাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, রাজ্যের মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই। আমরাও চাই আমাদের হেলদি বিরোধিতাও থাকুক, গঠনমূলক সমালোচনা, কিন্তু যারা সবসময় চায় নিজেদের রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য, এই রাজ্যের মানুষ এই বাজেট অধিবেশনের প্রথম দিন
যে দৃশ্য দেখলো, এ রাজ্যের মানুষ সেটা আশা করেনি। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে তাদের এই যে ন্যাক্কারজনক মানসিকতা, এই ন্যাক্কারজনক হাতিয়ারকে কেন্দ্র করে বিধানসভাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, এটা রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না। রাজ্যের গরিমা, রাজ্যের বিধানসভার অহংকার, রাজ্যের মানুষের সম্মান তারা জনপ্রতিনিধি হয়ে ক্ষুণ্ণ করেছে। এবং আমি বলতে চাই, ওদের যদি বিন্দুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে আক্ষেপ থাকে, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তা ক্ষমা চাওয়া উচিত। কারণ মানুষ তাদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে মানুষের জন্য কথা বলার জন্য, বিধানসভার গরিমাকে নষ্ট করার জন্য। আমরা তার জন্য সদর জেলার পক্ষ থেকে ধিক্কার জানাই এবং আশা করব আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পেরে এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্টের কথা বলবেন, রাজ্যের উন্নয়নের কথা বলবেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবেন এবং দল বিভিন্ন হতে পারে, প্রত্যেকের মধ্যে সৎ ভাব থেকে রাজনীতিটাকে রাজনীতির মতো করে মানুষের জন্য রাজনীতি করে আমরা ত্রিপুরা রাজ্যকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং ভারতবর্ষের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেতা নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা তৈরি করব। যদি আইনের আওতায় আসে, শাস্তিযোগ্য এটার প্রবিধান থাকে, তবে সেটা কিন্তু উইথ প্রসিডিউর মেনটেন করে আসবে। আমরা এখানে বসে এটা মিডিয়া ট্রায়ালও বলতে পারি না বা প্রেস ব্রিফিংও বলতে পারি না, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, আপনাকে বলতে দ্বিধা নেই, উনি 4 বারের বিধায়ক, উনি মরাল কোড অফ কন্ডাক্টটা অনেক ভালো জানে। কোনো খারাপ বিষয়ে কিন্তু প্রোটেস্ট করারও একটা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দিন বাজেট যেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এরকম অধিবেশনকে ভণ্ডুল করে দেওয়ার মতো একটা এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ না। এর আগে আপনি যে বিষয়টা বলেছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে এই উত্তাল হয়েছে, সেটা কিন্তু উইথ প্রসিডিং মানে উইথ ফলোইং দ্য প্রপার প্রসেস আসতে হবে। সেটা কিন্তু এইভাবে প্রোটেস্ট করলে এটার সমাধান কোনোদিনই সম্ভব না। আর আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা সময়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা থাকবে সেই মানে ধারণা মতবাদ অনুযায়ী এটা বিচার হবে, সেটা আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। এটা আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে কিচ্ছু হবে না, এটা পার্টির সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে এটা চলতে হবে। এই সংশ্লিষ্ট এই বিষয়টাতে আমাদের কারোর কোনো ব্যক্তিগত মতামত নেই। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি।
খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বি মোটরস, চরপুর, আগলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 72572044, 9612526874। সততাই আমাদের মূলধন। অনবরত নেশা এবং যুবতী মেয়েরা বিভিন্ন শহরে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মেয়েরা অবস্থান নিয়ে কি বলবেন? ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে রাজ্যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে, সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণঅবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস। পণের জন্য হত্যা করা, খুন, এই সমস্ত ঘটনা মিলে প্রতি মাসে 29টি করে নারী ঘটিত অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ত্রিপুরার বুকে। আমার বক্তব্য নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য আমি এখানে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সারা ত্রিপুরায় আজকে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন। নেশা মুক্ত ত্রিপুরা বানাएंगे, এই তো স্লোগান ছিল 2018 আগে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত, নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের ছাত্র যুব সমাজ। একটা গভীর ষড়যন্ত্র রচিত হচ্ছে রাজ্যে, চাকরির দাবি যেন না করতে পারে, মানুষকে নেশাচ্ছন্ন করে রাখো, ইয়াবা, ট্যাবলেট, চরস, আরো অনেক কি নাম নিষিদ্ধ ঘোষিত যেগুলো নেশাযুক্ত সাবস্টেন্স, সেগুলো আজকে অলিতে গলিতে ছেয়ে গেছে। কোথায় সরকারের সে দেওয়া প্রতিশ্রুতি নেশামুক্ত ত্রিপুরা বানাएंगे? উল্টো কি ছবি দেখছি আমরা? খবর কাগজ রয়েছে বিজেপির কার্যকর্তা, এই রাজ্যের একজন নেত্রীর ভাই, বাংলাদেশ সরকার ভারতীয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে অমুক ভৌমিক সে মায়ানমার থেকে যে নেশার সামগ্রী ঢুকছে ত্রিপুরা বুক দিয়ে করিডোর হিসাবে, সে এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের ছাত্র যুব সমাজদের নেশার মধ্যে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। কোথায় ব্যবস্থা? কারণ বিজেপির কার্যকর্তা। লজ্জা নেই এদের? এর কি ধরনের পার্টি? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বই যেমন একজন বিদ্বানকে আকর্ষিত করে, ঠিক বিজেপি পার্টিটা সমস্ত চোর, বদমাশ, ধান্দাল, বাটপার, ঠকবাজ, ড্রাগ এডিক্ট, ড্রাগ পেডলার, এদেরকে আকর্ষিত করছে। এরাই হচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দলের এসেট। জায়গা কিনবেন, টাকা দিতে হবে। জায়গা বিক্রি করবেন, টাকা দিতে হবে। কাজ করবেন, ঠিকাদারি কাজ করবেন, এদেরকে কমিশন দিতে হবে। সমস্ত ক্ষেত্রে টাকা ছাড়া এরা আর কিছু জানে না, শিখতে পারেনি। সারা রাজ্যে একটা ত্রাহি ত্রাহি, মানুষের মনে উচ্ছ্বাস নেই, মানুষের মনে ভয়ের আতঙ্ক। কখন কি চুরি ছিনতাই বেড়েই চলছে, কারণে নেশাখোররা, যেমন গতকালকে আপনারা দেখলেন একজন অটো ড্রাইভার এক মহিলাকে বাড়ি ঢুকিয়ে দিয়ে তার গলার সোনার চেনটা ছিনতাই করে নিয়ে গেছে, যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে সিসি ক্যামেরার দৌলতে। লেগেই রয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। এবং দেখবেন এরা, এদের সাথে এই যে ড্রাগ এডিক্ট যারা, তাদের একটা বিশাল অংশ জড়িত রয়েছে। কারণ
কত পরিবার, লক্ষ লক্ষ পরিবার আজকে ত্রিপুরা শেষ। যারা ড্রাগ এডিক্ট, গরিব বাড়ির ঘড়ি, বাটি, ঘটি, থালা, গ্লাস থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু, সংসারের সমস্ত কিছু আস্তে আস্তে বিক্রি করে করে তাকে ওই নেশার সামগ্রী তাকে ক্রয় করতে হচ্ছে। কোথায়? আজ থেকে 6-7 বছর আগেও এই বিধানসভার মাধ্যমে একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম যে তোমরা প্রয়োজনে যে এনডিপিএস অ্যাক্ট সেটার মধ্যে সংশোধনী আনো। এখন যারা সেবন করেন ড্রাগ, তাদের যে পরিমাণ ড্রাগ কনজামশন করেন তারাও তার মধ্যে থাকে বেলেবল সেকশন। আমরা বলেছি না, এটা হতে পারে না। এত বছর হয়ে গেল, আজকে ত্রিপুরার বুকে একটি সরকারি ভাবে ড্রাগ ডিএডিকশন এবং রিহেবিলিটেশন সেন্টার নেই। কত বছর ধরে দাবি জানিয়ে আসছি বিধানসভার ভেতরে বাইরে। কয়েকটা বেসরকারি সংস্থান রয়েছেন ত্রিপুরার বুকে, শিলচরে একটা চতুষ্পদ প্রাণী ওই জায়গায় গিয়ে শেষ করতাম, সেটা আমাকে করতে দিল। আমি একটু বলাতে বলছে ঠাকুর ঘরে কে কলা খাই না মতো ঘটনা। আমি একটু বলাতে বলছে এই আমাদেরকে কুকুর বলেছে, আমাদেরকে, আমি কাউকে বললামই না কিছু। আমি একটা গল্প শুরু করলাম, 1-1.5 মিনিট যেতে হই হট্টগোল, পুরো গল্পটা শেষ করতে দেয়নি আমাকে। এই যদি পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে অন্যায় কোনো প্রতিবাদ হবে না, কেউ করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে। বাইরে যদি কেউ করে তাকে শাসানো হবে, ভয় দেখানো হবে, মারধর করা হবে, বাড়ি অগ্নিসংযোগ করা হবে, দোকানপাট লুটপাট করা হবে, অটো থেকে নামে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে, ব্যবসা করতে দেওয়া হবে না। এই তো চলছে বর্তমানে এই রাজ্যে। এই অত্যাচারেরও একটা শেষ রয়েছে। এই রাজ্যের মানুষ দেখছে, এই রাজ্যের মানুষ প্রত্যেকটি ঘটনার সাক্ষী। যায় দিন ভালো যায়, সারা দেশ জুড়ে, শুধু ত্রিপুরার বুকে এটা নয়, সারা দেশের মধ্যেই একটা ত্রাহি স্বৈরাচারী মনোভাবের, প্রত্যেকটি দিন স্বৈরাচারী মনোভাবের তাদের প্রকাশিত হচ্ছে। রিজার্ভ ব্যাংক থেকে 500 টাকার 88,000 crore, 88,000 কোটি টাকার নোট গায়েব হয়ে যাবে ট্রানজিশন মধ্যে। কেউ কিছু কথা বলতে পারবে না। 20,000 কোটি টাকা যে শেল কোম্পানিগুলো, নাম নেই, ঠিকানা নেই, কোন এমপ্লয়ি নেই, যে শেল কোম্পানিগুলো, স্টেট ব্যাংকের টাকা, আমাদের এলআইসির টাকা এই আদানি সাহেবকে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধীকে তার সদস্যপদ ক্ষত হয়েছে। এই তো চলছে সারা দেশ জুড়ে। অর্থনৈতিক চুরমার হয়ে পড়েছে। টাকার ভ্যালু, আজকে ইন্ডিয়ান রুপির ভ্যালু কোন জায়গায় গিয়ে 83 টাকায়। $1 is equal to 83 rupees ইন্ডিয়ান কারেন্সি। আগে বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে কারেন্সির মতো ফারাক থাকতো, এখন প্রায় সমান সমান এসে থেকেছে। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত আমরা। তার দেশকে কিভাবে, দেশের সমস্ত অ্যাসেট গুলো বিক্রি হয়ে যাচ্ছে, রেলওয়ে বিক্রি, এয়ারপোর্ট এরকম বিক্রি, বিভিন্ন যে প্রফিট মেকিং বডি পিএসইউ সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সেল বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না। ভারতবর্ষের অবস্থা, অর্থনৈতিক অবস্থা
শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন লাগবে না, যা বর্তমানে চলছে দেশ জুড়ে। আনএমপ্লয়মেন্ট, আজকে আমরা বিধানসভায় যে মাত্র নোটিশ দিলাম যে জিআরবিটির রেজাল্ট কবে প্রকাশিত হবে, এসটিজিটির কথা উত্থাপন করার নোটিশ দিলাম। বাজারে যাওয়া যায় না, মজুদদার কালোবাজারের স্বর্গরাজ্য ত্রিপুরা। কাঁচা লঙ্কার দাম কত, আদার দাম কত, তরিতরকারির দাম কত, কে কার খোঁজ রাখে? কালোবাজারি মজুদদারদের স্বর্গরাজ্য ত্রিপুরা। এই ব্যাপারে যখন নোটিশ দিলাম, ভাবলেন যে না, এই সমস্ত আলোচনা হতে বিপদে পড়বো, কাজে তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো। কাজে বন্ধুরা, এই ত্রিপুরাবাসী যারা আমার আজকে কথা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পথ চলতে বন্ধুরা, ব্যবসায়ী দাদারা, জিএসটি নামক গপ্পর সিং ট্যাক্সে পাগল হয়ে পড়েছে মানুষ। বারংবার শুধু সংশোধনী সংশোধনী সংশোধনী। আজকেও গোপাল বাবু আছে বোধহয় এখানে নাকি? আজকেও গোপাল বাবু এই জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তর্ক বিতর্ক করেছেন বিধানসভার ভেতরে, আমার কাছে খবর আছে। কিন্তু না, গায়ের জোর, সংখ্যাগরিষ্ঠদের রাষ্ট্র শক্তির জোরে এরা সমস্ত কিছু অবজ্ঞা করছে। যুক্তি তর্ক তাদের কাছে কোনো মানে রাখে না। পায়ের জোর, পেশির জোর, সংখ্যাগরিষ্ঠ জোরে সমস্ত কিছু পাশ করে নিচ্ছে অন্যায় জিনিসগুলো। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাবো তোমার দিকে হবে বিক্ষোভ আন্দোলন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা জিতাবত, তোমরা তুলে করবে নেশাকারীদের বিরুদ্ধে, নেশাকারীদের বিরুদ্ধে প্রতিবাদে এই রাজ্যে উত্তরোত্তর নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে মহিলা কংগ্রেস তাদের নাগরিকদের প্রতি যে দায়িত্ব, রাজ্যের মহিলাদের প্রতি তাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আইন শৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে আরক্ষা প্রশাসনের যে ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়ে এই ওরিয়েন্ট চমনিতে আজকে গণ অবস্থান কর্মসূচি চলছে। এই গণ অবস্থানের মধ্য থেকে আজকে আওয়াজ উঠছে যে নারীরা নির্যাতিত হয়ে আরক্ষা প্রশাসনের মুখোমুখি হলে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তচক্ষুর ভয়ে মামলা নিতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রকৃত আসামিকে তারা গ্রেপ্তার করে না, বেছে বেছে বিরোধী দলের মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায় অবিচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আরেক দিক থেকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী তারা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে তাদের ব্যবসা স্ফীত করে চলেছে এবং দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডোর তৈরি হয়েছে। এমনকি শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক বড় বড় যারা এই রাজ্যের মাদক বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যেই এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা তাদের ডানা হাত বাম হাত, তাদের প্রিয়জনরাই এই রাজ্যে মাদকের বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের জমিতে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করুন, শুধুমাত্র কাগজে পত্রে আর মুখের কথাতেই নয়। আমরা চাই যে এটার সত্যিকারের এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
কঠোর আইন প্রণয়ন করা এবং স্বদলীয় যে কোনো নেতা কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আমরা মহিলা কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের ব্যাপকতা আরও দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সমস্ত গণসংগঠন কংগ্রেস সংগঠন থেকে আমরা রাজ্যে এটা ছড়িয়ে দেব। বন্ধ করা হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাবদার কর্মসংস্থানের বদলে তাদের নেশার দিকে ঠেলে দেয়। আজকে আমাদের রাজ্যের যারা দিব্যাঙ্গজন রয়েছেন ভাই বোনদের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবথেকে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পঙ্ক্তিতে দাঁড় করানোর যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি। সিআরসি নরসিংগড় এবং NILD কলকাতার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে, তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটরাইজড ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলি তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাইজড ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি। তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে, শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকলাপ যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে আরও দিন 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারা মোটরাইজড ট্রাইসাইকেল পান। 50% দিব্যাঙ্গতা রয়েছে ভাই বোন যারা আছেন এবং তাদের আপনার ভেরিফিকেশনও হয় তারা এটা চালাতেন পান কিনা সেটা দেখা হয়। যদি এমন ইলিজিবল হয় যদি আরও 100 লাখ আমরা আরও 100 হোক সাইকেল মোটরসাইকেল আমরা দিতে পারি। সবার কাছে ভিন্নভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যদি আপনি থেকে থাকেন 80% দিব্যাঙ্গ রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি সিঙ্গরের সঙ্গে যোগাযোগ করবেন, এই কাজগুলি আমরা করতে পারবো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे। मंत्री बनने के लिए ही मैंने तिपरा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता। आईपीएफटी ने जो गलती की वो गलती मैं नहीं करनी, और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया। সরকারি যারা কর্মচারীরা রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না। हम आपके एमडीसी और एमएलए को खरीदने की कोशिश करेंगे। त्रिपुरा सिंह के खिलाफ নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। প্রতিনিয়তই আমরা দেখতে পাই রাজনীতিতে বিশেষ কিছু বিষয় নিয়ে জ্বলন্ত থাকে এবং রাজনীতি একেবারে উত্তপ্ত অবস্থায় থাকে। আজকের দিনে এডিসি এলাকাকে নিয়ে বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা খোলাসা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন তিপ্রাসা জনগণদের কাছে জনপ্রিয় বুবাগরা, তার পাশাপাশি তিপ্রা মথা অর্থাৎ রাজ্যের একটি জনপ্রিয় দল তিপ্রা মথার যিনি চেয়ারম্যান রয়েছেন, যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিপ্রা মথা দলের যে দাবিকে নিয়ে দলটিকে শুরু করা আপনাদের, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই দাবি আজকের দিনে কতটুকু এগিয়েছে? কেননা আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পেয়েছি এই বিষয়টাকে নিয়ে ইন্টারলকিউটার একটা শব্দ উঠে এসেছিল। তার পাশাপাশি যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, ওনার সাথে আপনি অনেকবার কথোপকথন হয়েছে। তার পাশাপাশি অমিত শাহ আপনাকে আশ্বাসও করেছিলেন বা আশ্বস্ত করেছিলেন। তারপর हमारा जॉब है कि हम अपने कम्युनिटी के बारे में बात करें, हमारा कॉर डिमांड के बारे में बात करें और आंदोलन स्टार्ट करें, क्योंकि जब तक हम प्रेशर में नहीं रखेंगे इनको, कोई सीरियसली जल्दी काम नहीं करेगा। और ये बात एकदम क्लियर हो चुका है। इंटरलॉक्यूटर हो, क्योंकि नोटिफिकेशन भी निकला था, तब उसके बाद फ़ोन आया कि मणिपुर में प्रॉब्लम है, जो भी है। अब लास्ट टाइम भी 1 तारीख को मीटिंग हुई, उनको जो बोलना था उन्होंने मेरे सब लीडर्स को बताया, लेकिन हमें लगता है कि अगर हम ग्राउंड में एजिटेशन या मूवमेंट नहीं करें तो वो प्रेशर और दबाव नहीं रहेगा गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर, और जब तक गवर्नमेंट ऑफ इंडिया के ऊपर दबाव नहीं रहता वो कुछ करता नहीं। স্যার, বর্তমানে আমরা যদি দেখি যে এডিসি এলাকায় জনপ্রিয় দল রয়েছে তিপ্রা মথা, রাজ্যের মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছে তিপ্রা মথা এবং তিপ্রা মথার যিনি বিরোধী দলনেতা রয়েছেন অনিমেষ দেববর্মা। বর্তমানে রাজ্যে ত্রয়োদশ ত্রিপুরার যে বিধানসভা অধিবেশন আমরা দেখতে পাচ্ছি, অধিবেশন বসে এবং সেই অধিবেশনে আমরা দেখতে পাই গতকাল বিশেষভাবে সেখানে যাদবলাল যিনি বিধায়ক রয়েছেন, উনার একটি বিষয়কে নিয়ে অনেকটাই উত্তপ্ত ছিল বিধানসভা মহল এবং সেখানে বিরোধী যে পক্ষ ছিল তারাও বিরোধিতা করেন এবং তার পাশাপাশি কিন্তু বাজেটও সেখানে পেশ হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে 27,654 কোটি টাকার বাজেট পেশ হয় এবং তার মধ্যে 611.3 কোটি টাকার ঘাটতি সেখানে দেখা গেছে। আমরা যাদবলাল নাথের বিষয়টিতে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখি, কিন্তু বাজেট যে পেশ করা হয় তার বিষয়ে আমরা বিরোধিতা করতে দেখিনি, বা আমরা যদি বলি যে সেই বিষয়টাকে নিয়ে বা বাজেটের বিষয়ে বিরোধিতা করতে দেখা যায়নি বিরোধী পক্ষকে, কি কারণে? তবে কি সরকার পক্ষের যে বাজেট পেশ করা তাকে আপনারা সমর্থন করেছেন? वी हैव नॉट सपोर्टेड द बजट। मंडे को फिर से जब असेंबली शुरू होगा आप हमारा पोजीशन देख लेंगे। हम लोग गवर्नमेंट के पक्ष में नहीं हैं। आपने 27,000 करोड़ का बजट देखा, आप जानते हैं कि एडीसी को कितना पैसा मिला है? 672, लेस देन 2%। एडीसी 68% ऑफ त्रिपुरा है, 35% ऑफ द पॉपुलेशन एडीसी के अंदर रहता है, हमें 2% बजट मिला गया। क्यों? सैलरी में 90% पैसा चला जाएगा। 30+ डिपार्टमेंट्स है हमारे पास, उसमें हम 40-50 करोड़ में क्या काम करेंगे? तो गवर्नमेंट ने जो खुद भी वादा किया था इलेक्शन के टाइम, खुद के मैनिफेस्टो में, वो भी उन्होंने पूरा नहीं किया। तो हाउ कैन वी एग्री विद द बजट? ये जो बजट प्रेजेंट किया गया है, ये आप मंडे में देखेंगे कि हम इनका पूरा कागज़ को देखकर, स्टडी कर कर, डाइसेक्ट कर कर
एज कंबाइंड ऑपोजिशन ये गवर्नमेंट को हम एक्सपोज करेंगे कि उनका बजट एक्चुअली कुछ नहीं है। বিরোধী দল হিসাবে আপনারা সোমবারে তিপ্রাসা জনগণদের জন্য কি ডিমান্ড রাখতে চলেছেন অধিবেশনে? वो आप मेरे लीडर ऑफ द ऑपोजिशन से पूछ लीजिए। हमारा पॉइंट वेरी क्लियर है, असेंबली में लीडर ऑफ द ऑपोजिशन फाइट करेगा, ग्राउंड में मैं फाइट करूंगा, हमारा पार्टी फाइट करेगा। और हमारा पार्टी जो बना है वो एक मूवमेंट से बना है, ये मूवमेंट है ग्रेटर तिपरा लैंड। आईपीएफटी भी जो बना वो एक मूवमेंट से बना फॉर तिपरा लैंड। आज आप देखेंगे कि आईपीएफटी ने जो गलती किया वो गलती मैं नहीं करने वाला। बिना अपने कम्युनिटी को कुछ कॉन्स्टिट्यूशनल राइट्स देकर, ग्रेटर तिपरा लैंड का राइट देकर अगर हम सरकार में बैठ गए तो हमारे लोग का दिल टूट जाएगा और हमें कोई विश्वास नहीं करेगा। जो गलती एनसी देवबर्मा ने किया वो गलती मैं नहीं कर सकता। विदाउट गेटिंग इन राइटिंग आई विल नॉट सिट इन द गवर्नमेंट विथ बीजेपी। চলতি বছরের যে অধিবেশন তার প্রথম দিনই আমরা দেখতে পাই যে বিধায়করা ওয়াকআউট করে নেয় এবং 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তার মধ্যে আমরা তিপ্রামথার নেতৃত্বদের অনেকটাই কালকে বিরোধিতা করতে দেখেছি একটি বিষয়কে নিয়ে, এবং সেখানে বিশ্বকেতু দেববর্মা বা আমরা যদি বলি নন্দিতা রিয়াং এবং রঞ্জিত দেববর্মা তাদের আমরা বিশেষ পদক্ষেপ দেখতে পাই এবং তাদেরকে সেই কারণে সাসপেন্ড করে দেওয়া হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? सस्पेंड तो मिस्टर नाथ का भी होना चाहिए था जो अपने मोबाइल फ़ोन में ऑब्सीन कंटेंट देख रहा था। आई डोंट वांट टू से इट, आप यू आर अ लेडी योरसेल्फ, आई डोंट वांट टू से समथिंग व्हिच इज़ एम्बैरेसिंग। सस्पेंड तो उनका भी होना चाहिए था ना। हमने तो चिल्लाया, हमने तो शायद टेबल के ऊपर खड़ा होकर उन्होंने कुछ चिल्लाया। ठीक है, अगर आपको वो ख़राब लगा तो जो बीजेपी का एमएलए कर रहा था अपने मोबाइल फ़ोन में देखकर, उससे असेंबली का गरिमा नीचे नहीं गया, उससे असेंबली का नाम छोटा नहीं हुआ। तो जो कांच के घर में रहते हैं वो दूसरे के घर में पत्थर मत फेंके, क्योंकि उनको भी स्वीकार करना चाहिए। अच्छा, वो एमएलए क्यों नहीं आया कल असेंबली में? क्या वो बीमार है? शर्म से नहीं आ सकता क्योंकि गिल्टी है। स्पीकर ने अभी तक डिसीजन क्यों नहीं लिया? अगर आप रूलिंग गवर्नमेंट से हैं तो आपको छूट मिलेगा, और अगर आप ऑपोजिशन से हैं तो आपको सस्पेंड किया जाएगा। तो पब्लिक भी देख रही है ना कि कौन न्यूट्रल है, कौन फेयर है और कौन अनफेयर है। और ये लोग सब पूरे ज़िंदगी पावर में नहीं रहने वाले। पावर सबका आता है, जाता भी है। जब जाएंगे तब इनको मालूम पड़ेगा कि जब इनके पास अच्छा, देखिए सीएम इज़ अ जेंटलमैन, सब लोग बोलते हैं कि सीएम जेंटलमैन है, तो सीएम को भी तो लगता होगा कि मेरा ही एमएलए ये कर रहा है असेंबली में, उनको सस्पेंड क्यों नहीं किया गया? कि उनके ऊपर प्रेशर है कि नहीं ना करे? ये सब सवाल है। बीजेपी के अंदर भी बहुत प्रॉब्लम्स है, लेकिन वो उनका अंदर पार्टी का प्रॉब्लम है, इसके लिए मैं ज़्यादा बोलना नहीं चाहता हूँ, लेकिन उनके अंदर भी बहुत प्रॉब्लम्स है। কাল বিধানসভায় অধিবেশনে আমরা দেখতে পাই একটি নতুন বিষয়, সেখানে বিরোধী দল থেকে একজন নেতৃত্ব, কংগ্রেস দলের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আমরা দেখতে পাই বিধানসভাকে পবিত্র করার জন্য তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? मैंने सुदीप से कल रात बात किया। सुदीप का एक स्टाइल है, उसने गंगा जल से किया, वो सुदीप का पॉलिटिकल स्टांस है। लेकिन सुदीप इज़ आप Sudeep has been seasoned MLA, legislator, and मेरे संग भी काम किया है सुदीप ने। हम लोग कांग्रेस में एक साथ थे, तो वो उनका स्टाइल है। लेकिन जो उसका मैसेज था वो गलत नहीं था कि जो लास्ट असेंबली सेशन में हुआ है कि एमएलए ने ऐसा कांड किया, कॉट ऑन कैमरा, तो उसके अगेंस्ट तो एक्शन लिया जाना चाहिए था। अगर नहीं लेंगे तो मतलब कि घर का नेम असेंबली का गरिमा गिर गया है। तो सुदीप ने जो किया उसने किया, मैं उसके खिलाफ नहीं हूँ। सुदीप ने जो किया उसने किया। আমরা যদি বলি অতি অল্প সময়ে এডিসি এলাকায় পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় দল তিপ্রামথা এবং ক্ষমতায় তিপ্রামথা, সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না, এবং এই বিষয়ে আপনাকে আমরা দেখতে পাই। आप मंडे में देखेंगे पूजा, यही बात उठाया जाएगा। आप डेवलपमेंट के लिए फंड्स रोक सकते हैं, चलिए
आपने डेवलपमेंट के लिए कुछ फंड नहीं किया, आपने फ्यूचर स्कीम्स के लिए फंड होल्ड कर दिया, आप सैलरी होल्ड करते हैं। तो आपका क्या मतलब है कि बिकॉज आपने तिपरा मोथा को वोट किया, बिकॉज आपने हमारे पार्टी को वोट नहीं किया, आपको सज़ा दिया जाएगा, इसके लिए आपका फंड्स हम नहीं भेजेंगे क्योंकि आपको सज़ा मिलना चाहिए। आपने ये पाप कैसे किया कि आपने बीजेपी को वोट नहीं किया, तिपरा मोथा को वोट किया। और ये जो एम्प्लॉयज़ हैं, इनके घर में फैमिली है, इनके बच्चे हैं, इनके माँ हैं, इनके परिवार है, इनका भी एक प्रेशर रहता है, प्रॉब्लम रहता है। आपने ये करके अपने ही त्रिपुरा के जनता को सज़ा दिया है। और ये मैंने देखा है बहुत पॉलिटिक्स में, आप पॉलिटिक्स में मुझे सज़ा दे दीजिए, मैं विपक्ष में हूँ, पॉलिटिशियन को के खिलाफ लड़िए, आम जनता को प्रॉब्लम में मत लाइए। आम जनता एक बार आपको वोट करता है, एक बार किसी और को कर सकता है, एक बार किसी और को कर सकता है, वो उनका अधिकार है। लेकिन आपका एक दायित्व बनता है कि एज अ गवर्नमेंट आप सबको बराबर मानकर चले। लेकिन यहाँ में ये नहीं हुआ। आप देखेंगे मंडे में ये बात हम उठाएंगे। और ये जो डिले इन रिलीज ऑफ फंड्स है, ये बेसिकली हमें आर्म ट्विस्ट करने का कोशिश किया जा रहा है कि आप आकर हमारे संग बैठ जाओ। आप बैठ जाएंगे तो सब चीज़ स्मूथ हो जाएगा, सब ठीक हो जाएगा। अगर आप नहीं आओगे तो हम आपका फंड्स रोक देंगे। आप अगर नहीं आओगे तो हम आपके एमडीसीज और एमएलएस को खरीदने की कोशिश করেंगे। लेकिন एक बात, সরি ফর ইন্টারাপ্ট ইউ, একটা বিষয় রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি বলেন যে এডিসির জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, এই বিষয়ে কি বলবেন? वेल मुख्यमंत्री जी आप पानी का समस्या कैसे हल करेंगे, आप शिक्षा का समस्या कैसे हल करेंगे, आप रोड कैसे बनाएंगे, बिजली का प्रॉब्लम है वो कैसे ठीक करेंगे, ड्रिंकिंग वाटर का प्रॉब्लम कैसे ठीक करेंगे। तो एम्प्लॉयमेंट एक्सचेंज बना के रखा है। और अब तो ये भी हो गया है कि एम्प्लॉयमेंट एक्सचेंज में भी टाइमली पैसा नहीं आता, जबकि सब गैस का जो टैक्सेस है वो हमारे एडीसी एरिया से निकलता है। सब पेट्रोलियम, ऑयल, गैस सबका, ओएनजीसी, गेल, ऑयल इंडिया सबका हमारे एरिया से निकलता है। तभी भी हमें टाइम में मिलता है वो पैसा? नहीं मिलता। क्यों? ये तो एक्सप्लॉयटेशन हो गया ना। ये तो आपने हमें पूरा अपने ही राज्य में हमें एक्सप्लॉइट करके हमको नीचे गरीब रखकर आप आगे बढ़ रहे हैं। और इसके बाद आप बोलते हैं सबका साथ सबका विकास, कैसे होगा ये? तो सीएम साहब इज़ अ ऑनरेबल मैन, ही इज़ अ जेंटलमैन। मैं उनके खिलाफ पर्सनली ना मैंने पिछले सीएम के खिलाफ कुछ बोला, मैं ना इनके खिलाफ कुछ बोलूँगा। लेकिन मुझे नहीं लगता है कि जिन्होंने भी इनको कहा है कि ये सफिशिएंट है, उन्होंने ठीक पिक्चर दिखाया है। इट इज़ एब्सोल्युटली इनसफिशिएंट फंड्स। যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ককবরক ভাষা, রোমান লিপির দাবি আমরা দেখতে পাচ্ছি বহুদিন ধরে চলে আসছে। আপনি ময়দানে নেমে তার জন্য আন্দোলন করতেও আমরা দেখেছি। সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে রয়েছে ডক্টর অতুল দেববর্মা, বিরালা ত্রিপুরা এবং সেখানে রয়েছেন অপরজন রয়েছেন সেখানে ধীরেন্দ্র কোলই। এবং আমরা দেখতে পাই যে এই তিনজনের যে কমিটি তার মধ্যে কনভেনার ডক্টর অতুল দেববর্মা। আপনাদের দলেরই কিছু নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলি। তারা বলে বা তাদের প্রতিক্রিয়া ছিল সেখানে যে এই তিনজনই নাকি এই যে কমিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে এই কমিটি? नो प्रॉब्लम। अतुल देवबर्मा इज आरएसएस मेंबर, विश्व हिंदू परिषद आरएसएस मेंबर। बीरालाल भी शायद आरएसएस से है और मिस्टर कोलोई भी शायद स्कूल टीचर है, जो भी है वो भी है। लेकिन अगर आपको एक कमेटी बनाना है तो आप रखिए ना आरएसएस से किसी को रखिए, नो प्रॉब्लम। आप नॉन आरएसएस बैकग्राउंड से भी किसी को रखिए, कांग्रेस के बैकग्राउंड से भी किसी को रखिए, कम्युनिस्ट की लाइन से भी किसी को रखिए, जो इंग्लिश लैंग्वेज में रोमन स्क्रिप्ट में बात करें उसको भी रखिए। लेकिन आप तीनों को एक ही बैकग्राउंड से हैं, एक ही पार्टी से हैं, एक ही सिंपथाइज, और तब आप बोलेंगे कि ये कमेटी बनेगा तो आपको मालूम है कि इनका फाइनल डिसीजन क्या होगा, जो मालिक बोलेगा वही करेंगे। लेकिन मैक्सिमम तिपरासास want to write Kokborok in, or I would personally not use the word Kokborok, I would like to use the word Koktiprasa, because the Riang dialect is slightly different, the Jamatia dialect is slightly, there are variations. So Koktiprasa is a better word. Would like to write it in Roman script, लेकिन आप नहीं करना चाहते हैं क्योंकि आप नहीं चाहते कि हम लोग इंग्लिश सीखें,
आप नहीं चाहते कि हमारा बच्चा कल इंग्लिश सीखकर कंप्यूटर सीखे, अच्छे नौकरी में मिले। आप चाहते हैं कि हम लोग बस पूरी ज़िंदगी बकरी, सुअर, बैल पालकर जंगल में रहे, आदिवासी जैसा। आप नहीं चाहते कि आपका बच्चा और हमारा बच्चा एक संग एक ही स्कूल में जाए। इंडिया का कॉन्स्टिट्यूशन किस में लिखा है? इंडिया का कॉन्स्टिट्यूशन इंग्लिश में लिखा है, उसमें आपको आपत्ति नहीं है? तो हमारा जो भाषा है हमको डिसाइड करने दीजिए। सीबीएसई में हमको रोमन स्क्रिप्ट में लिखना है, हमें आप ऑप्शन दीजिए। मैं नहीं बोल रहा हूँ कि आप बंगाली को हटा दीजिए या देवनागरी को मत रखिए, ऑप्शन रखिए ना, हमारे लोगों को चूज करने दीजिए। आप वो ऑप्शन भी नहीं देंगे। जब आप कहीं भी जाते हैं तो आपको चॉइस करने का एक राइट मिलता है ना कि मैं ये देखूंगा या मैं ये लूंगा या मैं लूंगा। आप वो ऑप्शन भी नहीं देते। आप तो मालिक बन के रहे ना, आप तो भगवान बन के हमारे ऊपर बैठे हैं। तो ये कमेटी बनेगा, ये मेकअप कमेटी होगा, कमेटी 4-5 बार मिलेगा और अपने ही लोगों से बात होगा और बाद में रिपोर्ट दिया जाएगा। वो असेंबली में टेबल होगा, फिर से लोग ओपोज करेंगे, फिर से कुछ नहीं होगा। कुछ नहीं होगा तो वेरी गुड, क्योंकि कुछ नहीं होगा मतलब कि तिपरासा लोग अभी भी स्क्रिप्ट में कोई फाइनलिटी नहीं आएगा और वो पीछे रहेंगे। ये लोग सोल्यूशन ही नहीं चाहते हैं। आप ये बोल दीजिए ना कि हम नहीं देंगे, आप ये बोलेंगे भी नहीं क्योंकि आपको वोट नहीं मिलेगा। तो आप कमेटी बनाइए, कमेटी डिले करते रहेगा, बाद में देगा, आप मानेंगे नहीं, फिर से वही चीज़ होगा। ये करते करते हम लोग थक जाएंगे, बूढ़े हो जाएंगे, थक जाएंगे, तब फिर से यही चलेगा। ये पूरा प्लानिंग है। लेकिन मैं आपको बोल रहा हूं, एक दिन पाप लगेगा इन लोगों को, पाप लगेगा कि एक गरीब गांव के आदिवासी जनजाति को ऐसा रखा गया, पाप लगेगा इनको। স্যার, আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু বিষয় বর্তমানে উঠে আসে, সেখানে আমরা এমডিসি সদাগর গলই বা আপনাদের একজন নেতৃত্ব রয়েছেন ডেভিড মুরা সিং, তাদেরকে দেখতে পাই যে তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন যে যারা এমএলএ রয়েছে তারা দলের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিষয়টি কি রয়েছে বা এর কতটুকু সত্যতা আছে? मुरा अपना घर का आदमी है, मुरा से मेरा बात होते ही रहता है। उनका कुछ भी ग्रीवियंस है मैं देख लूँगा, ये कोई इम्पोर्टेंट इशू नहीं है। और सौदागर को भी मैंने ही ओमपी से अपने हाथ से चुन के, सौदागर तो कोई मेरा रिश्तेदार नहीं था, सौदागर को भी मैंने ही आइडेंटिफाई करके मैंने ही उसको चांस दिया, मैंने ही उसके लिए कैंपेन किया और मैंने ही उसको कैंपेन करके जिताया भी है ओमपी से। तो वो अपना ही लड़का है, हमारे सब लड़के लोग हैं। फैमिली में कभी कभी किसी का दिल टूटता है, किसी का दिल खुश होता है, लेकिन फैमिली में बैठकर सब ठीक हो जाएगा। और हाँ, मैंने आज अपने स्पीच में भी बोला कि हमारे एमडीसीज, ईएम्स और एमएलएस को काला चश्मा और आईफोन यूज़ करना कम करना चाहिए और ये मत भूलना चाहिए कि ये लोग राजा या ठाकुर के बेटे नहीं हैं, गांव से आए हैं, गरीब परिवार से आए हैं और इतना जल्दी अपने लोगों को भूलने से इमेज उनका भी ख़राब होता है, मेरा भी ख़राब होता है। और मैं अपने लोगों के सामने अपना इमेज और अपना क्रेडिबिलिटी नीचे होने नहीं दूंगा। तो मैंने उनको भी कह दिया है कि आप लाइन में आकर काम कीजिए। और रहा बात डेविड का, मैंने थोड़े दिन पहले ही बात किया, परसों ही बात किया, वो कुछ इशू नहीं। স্যার, ডেভিড মুরা সিং আরও একটা বিষয় বলেছিল, তিনি বলেছিলেন যে পাহাড়ে যারা তিপ্রাসা রয়েছে তারা খেতে পাচ্ছে না, কিন্তু যারা ইএম। डेविड मुरा सिंह के खिलाफ जब इलेक्शन ख़त्म हुआ उसके अगेंस्ट चार्जेस लगाया गया ड्रग्स का, फॉल्स चार्जेस, मैं उनके साथ खड़ा रहा। उसका पूरा लीगल फीस, उसके घर का जो प्रॉब्लम था, मैंने हेल्प किया। वो कभी कभी उनको भी दिल छोटा होता है, दुखता है, लेकिन डेविड भी जानता है और सौदागर भी जानता है कि आई लव देम और उनको मेरे संग कोई प्रॉब्लम नहीं है। लोकल लेवल में कहीं में डिस्प्यूट हो सकता है, वो भी मैं ठीक कर दूंगा, मेरे संग उनका किसी का प्रॉब्लम नहीं है। স্যার, তবে যে বিষয়টি বলছে যে যারা ইএম রয়েছে বা এমএলএরা রয়েছে, कहा ना लोकल लेवल में हो सकता है पूजा। क्या जितेंद्र चौधरी और मानिक बाबू के लोकल लेवल में प्रॉब्लम नहीं था? होता है। कांग्रेस में कम प्रॉब्लम है क्या? मैं तो कांग्रेस में था, लोकल लेवल में कितना प्रॉब्लम होता है। बीजेपी में क्या अभी प्रॉब्लम नहीं है? जब मानिक शाह को बनाया था तो एक मंथ कुर्सी निकाल के सब फेंकने लगा, ये लोकल लेवल में होता है। लेकिन जब तक इनको मेरे संग प्रॉब्लम नहीं है, मुझे भी इनके साथ कोई आपत्ति नहीं है, मैं इसको हैंडल कर दूंगा। যিনি এমডিসি রয়েছেন হংস কুমার
ত্রিপুরা আমরা দেখতে পাই উনার সাথে বা উনি এডিসির বিরোধী দলনেতা ছিলেন এক সময় এবং রেজিগনেশনের পর তিনি ত্রিপুরা মথায় যোগদান করেন। উনার আমরা বর্তমানে রাজনীতিতে কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না এবং এমনও বিষয় শোনা যাচ্ছে তিনি বিজেপিতে আবারও গিয়ে যোগদান করতে পারেন এবং এমনও কিছু বিষয় শোনা যাচ্ছে এমডিসি সদাগর কলইও নাকি বিজেপিতে যোগদান করতে পারেন। তাছাড়াও আরও 6 জন এমডিসির বিজেপিতে যোগদানের কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্যার तो ठीक है, नो प्रॉब्लम। मैं सक्रिय नेतृत्व डेविड मोरा सिंह, मैं आपको बोल रहा हूँ, मुझे भी खबर मिला है कि बीजेपी डायरेक्टली कोई बीजेपी में नहीं लाएगा। वो जैसे 2001 से 2005 में पैसा देकर फंड करके एक नया पार्टी शुरू करेगा जो और भी जोर से तिप्रालैंड बोलेगा और मोथा को कमज़ोर करने, वो पुराना उनका खेल है, ऑपरेशन लोटस जो बोलते हैं। लेकिन यहाँ में डायरेक्टली बीजेपी में नहीं लाए क्योंकि पब्लिक नहीं चाहती बीजेपी कभी। मुझे नहीं लगता कि कोई जाएगा, आपने जिनका नाम लिया नहीं जाएगा। लेकिन नहीं, अब सुन लीजिए मेरा बात। और अगर जाना भी है तो जाने दीजिए ना, जब तक प्रद्योत विक्रम माणिक्य नहीं जाएगा आप सबको ले जाइए, पब्लिक मेरे साथ है। और जब तक मैं अपना कमिटमेंट कि मैं बिना ग्रेटर तिप्रालैंड का कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर मैं गवर्नमेंट में नहीं बैठूंगा, मैं जब तक नहीं आऊँगा तब तक आप जितना को भी लेना चाहे लोकसभा में तो उनको मेरे खिलाफ ही फाइट करना पड़ेगा ना। और मुझे नाराज़ करके और हमारे जनता को, कम्युनिटी को नाराज़ करके आप 5, 6, 10, 15, 20, 25 लीडर को लेने से क्या मिलेगा? आप सिर्फ लीडर्स को लेंगे लेकिन पब्लिक को नहीं ले रहे ना आप, तो कुछ फर्क नहीं पड़ता, कुछ फर्क नहीं पड़ता। और बीजेपी में पहले से इतने उनके बड़े बड़े लीडर्स हैं जिनको स्पेस नहीं मिल रहा है, वो तिप्रा मोथा के लीडर्स को लेके जाएंगे तो जो लीडर्स है वो हमारे पास आ जाएंगे, वो कोई फर्क नहीं पड़ता। मैं पॉलिटिक्स नहीं करना चाहता हूँ। मैं वही गलती जो IPFT ने किया था, NC देव वर्मा गवर्नमेंट में बैठ गए बिना कुछ अग्रीमेंट साइन करके, 5 साल तक मंत्री बन के रहे, मेवाड़ रहा, प्रेम कुमार रियांग रहा, लेकिन तिप्रा साहब को कुछ नहीं मिला, इसके लिए IPFT ख़त्म हो गया। अगर वो लोग ऑपोजिशन में बैठते क्योंकि उनको कुछ नहीं मिला तो मैं आज बोल रहा हूँ कि तिप्रा मोथा कहीं नहीं होता, IPFT कहीं होता। लेकिन आज भी आप देखेंगे कि इनको मंत्रिमंडल में बैठना बहुत इंपॉर्टेंट है, अपने लोगों के लिए बात करना कम इंपॉर्टेंट है। तो अगर मंत्री बनने के लिए ही मैंने तिप्रा मोथा शुरू किया होता तो मैं डायरेक्टली बीजेपी ज्वाइन कर लेता या मैं कांग्रेस ही नहीं छोड़ता, आराम से कुछ तो MP तो मिल जाता मुझे। लेकिन मुझे लगा कि हमें अपने कम्युनिटी को कुछ देना है। 70 साल से बहुत सफ़र है हम लोगों का, बहुत प्रॉब्लम्स है, उनको कुछ देना है, इसके लिए मैं आया हूँ। अगर पैसे ही कमाना होता तो इलेक्शन के टाइम ही अलायंस कर लेता बीजेपी के साथ। इलेक्शन में तो मुफ्त का तो कोई इलेक्शन फाइट नहीं करता, लेकिन मैंने नहीं किया क्योंकि मुझे लगता है कि मुझे अपने लोगों को जवाब देना पड़ेगा और मैं जब तक अपने लोगों को कुछ नहीं दूं मैं अपना क्रेडिबिलिटी खोना नहीं चाहता है, बस। तो ये फ़र्क नहीं पड़ता, आप जिनका भी नाम ले रहे हैं फ़र्क नहीं पड़ता, वो मुझसे बात भी कर रहे हैं। किसी का दिल दुखता है, किसी का दिल होता। होंशो का नाम लिया, होंशो बीजेपी में था, उससे पहले आप लोग जानते नहीं मेरे संग कांग्रेस में था होंशो बीजेपी से मेरे पास आया है, इलेक्शन फाइट किया, नहीं जीता, शंभू चकमा के अगेंस्ट हारा, बहुत वायलेंट इलेक्शन हुआ। अब होंशो से भी मैंने बात किया, होंशो भी कहता है कि महाराज मैं थका हूँ लेकिन मैं फाइट करने के लिए तैयार हूँ, मुझे थोड़ा दिन आराम करने दो। तो आराम करने दो, मैं तो हूँ ना। और तिप्रा सा लोग मुझे देखकर सामने आ रहे हैं, तो ये फ़र्क नहीं पड़ता। ये मूवमेंट है, मूवमेंट में अगर ऊपर का लीडर ठीक है और नीचे के लोग उसके ऊपर विश्वास करते हैं तो बीच का कुछ फ़र्क नहीं पड़ता। স্যার উপরের লিডার যে বিষয়টা বললেন তার মধ্যে পড়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, উনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন এমনটাও পোস্ট রয়েছে এবং আপনাদেরই সক্রিয় নেতৃত্বের মাধ্যমে পোস্ট করা কি রয়েছে? না, অনিমেষ দেববর্মা will not take any position until we do not get anything in writing, Greater Tipraland for constitutional solution in writing। ये मेरा बात क्लियर है कि बिना अपने कम्युनिटी को कुछ देकर कोई भी MLA तिप्रा मोथा से मंत्री नहीं बनेगा। ये अनिमेष के खिलाफ षड्यंत्र है,
उसको नीचे दिखाने का, उसको कमज़ोर करने का षड्यंत्र है। अनिमेश ने खुद मुझे कहा है कि आई विल नॉट टेक एनी पोस्ट टिल आई डोंट गेट समथिंग फॉर माई कम्युनिटी। ये बात एक व्यक्ति का नहीं है। तो मैं आ सकता हूँ कल डिप्टी सीएम बन के, अनिमेश क्यों, मैं बन सकता हूँ, लेकिन ये ऐसा नहीं चलता है। हमको अपने लोगों को कुछ देना है। और डिप्टी सीएम बन के या एमपी बन के कैसे शक्ल दिखाओगे अपने लोगों को कि इतना बड़ा बात किया, आप आंदोलन किया, कितने लोगों ने सैक्रिफाइस किया, बलिदान किया, और बाद में अपने स्वार्थ के लिए हमने गवर्नमेंट में बैठ गए? नहीं हो सकता ये। স্যার, জনগণের মধ্যে একটা প্রশ্ন, আপনি একরকম বক্তব্য রাখছেন, আপনাদের দলে যারা নেতৃত্বরা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট দেখা যাচ্ছে, তো সেখানে প্রত্যেকের মধ্যে এমনটাই জেগে উঠছে যে হয়তোবা ত্রিপুরামথার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে বা দলের মধ্যে সমস্যা রয়েছে, সেই বিষয়টা একটু देखो, उतावलापन तो सबके पास रहता है। आज तक कोई आंचलिक पार्टी ने ना न्यूट्रल रहा नहीं, ना कांग्रेस सीपीएम के साथ, ना बीजेपी के साथ। तो न्यूट्रल रहने में भी बहुत लोगों को अनकंफर्टेबल लगता है। तो यही बात मैंने बीजेपी को भी बोल दिया है कि अगर आप हमारा सोल्यूशन नहीं देना चाहते तो हमको भी ऑपोजिशन के संग बैठकर बात करना पड़ेगा, और जिस दिन वो बात होगा उस दिन पूरा क्लियर हो जाएगा कौन किसके साइड में है। ये मैं बहुत इंपॉर्टेंट बात बोल रहा हूँ कि हमको भी सोचना पड़ेगा, क्योंकि हिंदुस्तान में एनडीए है और यूपीए है, बीच में कोई नहीं है। जो भी है वो इधर उधर लास्ट में आ जाएगा। तो हमको भी डिसाइड करना पड़ेगा कि अगर एनडीए हमें सोल्यूशन नहीं देती तो यूपीए के संग हमको बैठना पड़ेगा। স্যার, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিধানসভা নির্বাচন দেখতে পাই, তারপর থেকেই ধনপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা অভিভাবকহীন বললেই চলে, এখনো পর্যন্ত উপনির্বাচন হচ্ছে না। धनपुर में 1-to-1 करने ही से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा, और लोकसभा में भी 1-to-1 करने से ही सबसे अच्छा सोल्यूशन निकलेगा। आप इंटेलिजेंट है, पब्लिक इंटेलिजेंट है, समझदार को इशारे ही काफ़ी है, लेकिन धनपुर में 1:1 होना चाहिए, एंड लोकसभा में भी दोनों सीट में 1:1 होना चाहिए। अब जिनको जो समझना समझ ले, लेकिन ये स्टेटमेंट मैं फुल अथॉरिटी के साथ बोल रहा हूँ। हमको हल्का ना ले, 1:1 ही होगा, और कहीं मैं सपोर्ट करूँगा, कहीं में मुझे सपोर्ट मिलेगा। सर, आज माधवपुर मंच में हमने देखा कि आप विलेज काउंसिल इलेक्शन के बारे में कुछ बोला, क्या था वो? हमारा कोर्ट मैटर गया था कोर्ट में। गवर्नमेंट का जो अटॉर्नी जनरल था वो सेटिस्फैक्ट्री आंसर नहीं दे पाया, तो हाई कोर्ट ने कहा है कि मंडे को ऑर्डर निकलेगा, और वेडनेसडे को कंटेम्प्ट ऑर्डर हमको फाइल करना है हाई कोर्ट में, और चीफ जस्टिस ने कहा है कि वो जल्द से जल्द वो मैटर को सुनेगा और ऑर्डर भी पास करेगा कि स्टेट गवर्नमेंट ने क्यों नहीं ये विलेज काउंसिल इलेक्शन कराया। और कंटेम्प्ट ऑर्डर में हम लोग चीफ सेक्रेटरी, स्टेट इलेक्शन कमिश्नर, ट्राइबल वेलफेयर मिनिस्टर, ट्राइबल वेलफेयर सेक्रेटरी को भी पार्टी बनाकर कोर्ट में ड्रैग करेंगे, क्योंकि उन्होंने क्यों नहीं कोर्ट का डायरेक्टिव को माना है। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বেশ কিছু যে কোশ্চেনগুলি উঠে আসছিল, জনগণের মধ্যে যে প্রশ্ন উঠে আসছিল, সেগুলোকে নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরামথার সুপ্রিমো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তিনি, আমরা শুনে নেব। देखिए, सबसे इम्पोर्टेंट चीज़ है दैट दे शुड बी शांति, पीस। जो भी हमारा एजिटेशन होगा, मैं बहुत क्लियर हूँ कि ये एजिटेशन अपने अधिकार के लिए होना चाहिए, कोई कम्युनिटी को टारगेट करके नहीं होना चाहिए, कोई धर्म को टारगेट करके नहीं होना चाहिए। तो ये जो एजिटेशन होगा, इसमें हम वो IPFT जैसा रास्ता नहीं निकालना चाहते, जहाँ में ट्राइबल बंगाली के बीच में तनाव हो, क्रिश्चियन हिंदू, मुस्लिम हिंदू, इसमें तनाव हो। हमको अपना अधिकार शांति से रखना है, लेकिन प्रेशर डाल के रखना है, और हमें बहुत केयरफुल होना है, क्योंकि बहुत लोग चाहते हैं कि असली मुद्दा जो ज़मीन का है, जो एम्पावरमेंट का है, जो फंडिंग का है, जो कॉन्स्टिट्यूशनल राइट्स का है, उसको छोड़कर हम हिंदू
मुसलमान या ट्राइबल बंगाली करने की कोशिश करें। ये लोग चाहते हैं कि हम असली इशू से दूर होकर नफ़रत की राजनीति करें। मैं नफ़रत की राजनीति नहीं करना चाहता हूँ। मुझे लगता है कि जिस दिन त्रिपुरा का इंडिजिनस तिप्रासा and the Bengalis come together, we can make Tripura, we can develop Tripura, and we can also save Tripura as the whole, and we can also save Tripura from across the border. बांग्लादेश में भी सिचुएशन इतना अच्छा नहीं है। शेख हसीना के बाद बांग्लादेश में भी बहुत फंडामेंटलिज्म बढ़ रहा है, और शेख हसीना के बाद भी अगर कुछ हुआ वहाँ में तो त्रिपुरा में फिर से इन्फ्लक्स होगा, फिर से प्रॉब्लम्स आएंगे। उस समय सबसे ज़्यादा सफ़र कौन करेगा? जो हम लोग इंडियन सिटीजन से, लाइक यू आर अ सिटीजन ऑफ इंडिया, आई एम अ सिटीजन ऑफ इंडिया। ये समय नहीं है कि हम एक दूसरे से फाइट करें, ये समय है कि आप भी हमारे डिमांड को समर्थन करें और हम भी समझें कि आपने हमें डिनाई नहीं किया, कुछ नेता लोग ने किया क्योंकि उनको उनका दुकान चलाना था। अगर ये बात क्लियर हो जाता है देन वी शुड लुक एट श्रेष्ठ त्रिपुरा। बट अगर नहीं हुआ तो त्रिपुरा को शेष करने के लिए बहुत लोग हैं, तो यू हैव टू अंडरस्टैंड। और मेरा मैसेज यही है कि बहुत यंगस्टर्स लोग ने अपना माइंड मेकअप पहले से कर दिया कि मैं बुरा इंसान हूँ। ठीक है, अपने लोगों को बारे बात करने के लिए मैं बुरा हूँ, लेकिन आप अपने लीडर को देख लीजिए, उन्होंने आपके लिए तो कुछ नहीं बोला, लेकिन मुझे बुरा बोलकर आपका वोट अपने लिए लिया। तो आपको भी डिसाइड करना है कि एक आदमी ऑनेस्ट है और सिंसियर है, हाँ, लेकिन जो बात बोलता कभी कभी कड़वा लगता है, लेकिन कभी कभी कड़वा सुनना भी चाहिए, क्योंकि सच हमेशा मीठा नहीं होता। অসংখ্য ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। সমাজের সবচেয়ে বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পঙ্ক্তি দাঁড় করার যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় আধারিত একটা শিবির আজকে আমরা এখানে করছি। সিআরসি নরসিংহ এবং NILD কোটার সহযোগিতায়, এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটর সাইকেল 93 জন ভাই বোনদের আমরা হাতে তুলব এবং তাদের সহজভাবে যাতে জীবনযাপন করতে পারে, তাদের যাতে নিজেদের রোজগার করতে পারে, সেই মোটর বাইসাইকেল আপনাদের সামনে রয়েছে, সেগুলো তাদের সহযোগিতা করবে। আজকে প্রায় 45 লাখ টাকা আমরা 93 জন 93টা মোটর বাইসাইকেল দিচ্ছি এবং 3-4 মাস ধরে এগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজ আমরা করছি। তো আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিব্যাঙ্গ ভাই বোনের জন্য যে কাজগুলি করেন সেগুলি আমরা মানুষের কাছে আরো দ্রুততার সাথে পৌঁছে দেব। আপনাদের মাধ্যমে তার রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের কাজ করছে এবং যারা রয়েছে সবাইকে, শাসন হোক, প্রশাসন, আমাদের সামাজিক কার্যকর্তা রয়েছেন, সবাইকে আমার আহ্বান যে আর যদি 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তাই মোটরাইজড ট্রাইসাইকেল পান, 80% দিব্যাঙ্গতা রয়েছে এমন ভাই বোন যারা রয়েছেন এবং তাদেরটা আপনার ভেরিফিকেশনও হয়, ওনারা এটা চালাতে পারবেন, 3 টাকা দেওয়া হয়। যদি এমন ইলিগাল হয়, যদি আরও 100 আগে আরও 100 হোক, 200 হোক সাইকেল ট্রাইসাইকেল আমি দিতে পারি, আমি সবার কাছে বিনম্রভাবে আপনাদের আমি অনুরোধ করবো, যেমন কেউ দিতে থাকে 80% দিব্যাঙ্গতা রয়েছে সেটি আপনারা যোগাযোগ করবেন ডিএমএর সঙ্গে অথবা আমাদের সঙ্গে, আবার আমাদের সিআরসি নরসিংহের সঙ্গে যোগাযোগ করবেন, সেই কাজগুলি আমরা করতে পারবো। তাছাড়া আর্টিফিশিয়াল লিম্ব, হাতের হাতটা মানে কৃত্রিমভাবে অঙ্গ লাগানোর প্রয়োজন রয়েছে, সেটা আপনারা যদি নরসিংহ তার মাপটা দিয়ে যায় এবং সেটা নরসিংহ না হয়, আমরা NIL কলকাতা হোক, তার আমাদের কটক যে বিষয় রয়েছে সে জায়গা থেকে সেটা করে দিতে পারি। আমাদের কাছে আহ্বান, আর্টিফিশিয়াল লিম্ব যদি লাগে সেটা আপনারা করতে পারেন। আমাদের থেকে 100% সরকারি টাকাটা আমরা করি, 6 টাকা খরচা হয়, সেটা আমাদের তরফে আমরা সেটাকে দিচ্ছি। বাইরে যারা আমাদের ছোট ছোটরা রয়েছেন, তারা আনে শুনছেন না, তাদের ককিয়া ইমপ্ল্যান্ট আমরা যেটা জীবিকা হয় এবং আইলে হয়, আমাদের বিভাগ থেকে কিছুদিন আগে আমরা 6টা করি,
সেটার জন্য বিভিন্ন জায়গায় আইসিডিসের যারা রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা যারা কানে শোনা তাদের প্রক্রিয়া 0 থেকে 8 বছর অবধি সেটা আমরা করে সেগুলি আপনারা করতে পারবেন। এবং কোনো দিব্যাঙ্গ ভাই বোনের যে সুবিধার প্রয়োজন, মোটরাইজ ট্রাইসাইকেল রয়েছে, আপনাদের হুইলস রয়েছে, হুইল চেয়ার অনেকটার মতো কমো সিস্টেমও রয়েছে, আপনার স্কেচ রয়েছে, স্টিক রয়েছে, অনেক কিছু। তার টোটাল 21টা দিব্যাঙ্গতা, 2014 দিব্যাঙ্গ ছিল স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী 2014 পরে 21টা দিব্যাঙ্গতা উনি এনেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা ডিজিবল বলা হোক, যেকে আপনার একটা ভাষা ছিল না সেই জায়গায় সেই লোকদের দিব্যাঙ্গতা নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীদেরকে একটা নতুনভাবে সম্মান করেন। আজকে তারা দিব্যাঙ্গজন যারা বেগুন রয়েছে তারাও পায়নি যে তার জন্য আমাদের বিভাগে একজন আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমেও আমরা বিভাগ সেই কাজটি আমরা এসসি কর্পোরেশনের মাধ্যমে কাজ করছি, আমরা উডি কর্পোরেশনের মাধ্যমে কাজ করছি এবং সাফাই কর্মচারীর মাধ্যমে আমরা কাজ করছি। সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সবগুলো সমাজের সাথে গরিব অংশের সহযোগিতার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনার মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকদের কাছে আমি আবেদন করছি, যারা সামাজিক কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতা আপনারা নজরে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের লোকাল যারা সিডিপিউরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সুবিধা আপনারা নিতে পারেন। একটা মানে সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 45,000 টাকা লাগে। এরকম 45,000 টাকা দিনে 40 ক্লিয়ার এটা হতে পারে। এটা টোটালি আপনার ব্যাটারিতে চালিত হয়, তার হেলমেটও দেওয়া হয় এবং এটাকে শুধু আর্জ দিয়ে চালাতে পারেন। তাছাড়া কেউ মনে করে যে আমি সাস্টল চালাতে বসে বসে এসে কাজ করতে পারি, জায়গাতে আমরা দেখি সেই জায়গায় খেলনা জিনিস বিক্রি করছে, এটাতে বসে সবজি বিক্রি করছে, কেউ এই জায়গায় সাস্টল লাগিয়ে বিক্রি করছে, কেউ ছোট দোকান লাগিয়ে ওরা স্টল লাগিয়ে সেই জায়গায় মোটরের সাইকেল বসে কাজ করছে। তো যারা চলতে পারে না তাদেরকে বাড়ির পাহাড় হিসাবে দিয়ে সবাই ঘুরতে যেত। আজকে যে সাইকেলটা পাবে তারা বাড়ির পাহাড় হবে না, তারা কোনো সময় যখন প্রয়োজন হয় তারা ঘুরে আসবে, তারা রোজগার করতে পারবে। যারা অন্যদের ডিপেন্ডেবল তারা আজকে পরিবারটাকে নিয়ে চালানোর ক্ষমতা পাবে। আশা করি 93 জন আজ ভাই বোন যারা এগুলো পাবেন তারা 93টা পরিবারকে আজকে এস্টাবলিশ করতে মতো। থ্যাংক ইউ। প্রাক্তন বিধান মহোদয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। মঙ্গল ঐতিহ্যকে শ্রী কৃষ্ণধর দাস মহাশয় আমাদের অঞ্চলের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরে ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা সবাই বুঝি, কিন্তু এত ব্যালেন্স তৈরি হয়েছে যেটা আজকে আমাদের কাছে মনে হয় প্রত্যেক নতুন আরো কি আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের মধ্যে যা আমাদের ডিজেবল রয়েছে তাদেরকে তখন দিব্যাঙ্গ বলা হতো না। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শুধু একটা দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ ব্যবহারে গোটা দেশের আমার দিব্য ভাই বোনদের মনোবল উনি বৃদ্ধি করেছেন। এবং সবচেয়ে পরিবারের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট তাদেরকে প্রতিপালন করেন। সবাই ছেড়ে দিতে পারে কিন্তু মা বাবা ওকে ছেড়ে দিতে পারে
আমাদেরকে এত সুন্দর একটা নাম দিয়ে আমাদেরকে সম্মানিত হয়েছেন। আপনারা দেখবেন যারা স্বাভাবিক ছেলেমেয়ে, যারা স্বাভাবিক মানুষ আছি, তাদের মধ্যে থেকেও যারা অস্বাভাবিক স্পেশাল আমার ছেলে মেয়ে, স্পেশাল চাইল্ড, তাদের মধ্যে ভগবান একটা আলাদা কিছু সত্তা, আলাদা কিছু কথা তাদের মধ্যে দিয়েছেন। আমাদেরকে অনেক বেশি কোনো একটা বিষয় আমাদের থেকে সুপার, তাদের সেই বিষয়টা ভগবান তার মধ্যে দিয়েছে, যেটা দিব্য অঙ্গ বলি, ভগবানের দিব্য অঙ্গ। আজকের তারিখে গোটা এসে আমাদের 9টা পরে ইনস্টিটিউট রয়েছে এবং 33-এর উপরে আরো নতুন আমরা করছি, ডিআরসি রয়েছে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পরিষেবা দেওয়ার জন্য, এবং ইউআই কার্ড, ডিআইডি কার্ড, যেটা ডিজিটাল কার্ড। ত্রিপুরার যারা ভাইরা রয়েছে তারা যদি দিল্লিতে যায়, আসামে, কলকাতাতে যায়, তাদের যা ফ্যাসিলিটিতে ওনারা পেতে পারেন ইউনিক আইডি কার্ড, সেটার ব্যবস্থা আমাদের সরকার করে, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আগে দিব্যাঙ্গজনের জন্য চাকরিতে এবং এডুকেশনে 3% রিজার্ভেশন ছিল, আজকে আমরা চাকরিতে 4% রিজার্ভেশন এবং এডুকেশনে 5% রিজার্ভেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। 2004 সালের আগে দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য, মানে যারা দিব্যাঙ্গ তাদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য মাত্র 7 ডিসিপ্লিন ছিল, 8টা দিব্যাঙ্গাই সে ডিসেবিলিটি দিব্যতা সার্টিফিকেট তাকে দেওয়া হতো। আজকে সেটা 21 জনের দিব্যাঙ্গতায় আমরা মান্যতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। 2014 সাল আগে ভারতবর্ষের যারা কথা বলতে পারে না, দিব্যাঙ্গতা রয়েছে, যারা স্পিচ দরকার রয়েছে, কিন্তু ত্রিপুরার যারা কথা বলেন তারা কিন্তু তামিলনাড়ুতে কথা বলেন না, তামিলনাড়ু যারা রয়েছে তারা কিন্তু দিল্লিতে তারা কথা বলতে পারবেন না, মানে টোটালি অল ওভার ইন্ডিয়া এক জায়গায় করে দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য এমন কোন শব্দকোষ তৈরি ছিল না। 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 10,000 শব্দকোষের ডিকশনারি দিব্যাঙ্গজন ভাই যারা কথা বলতে না, যারা ইশারার মাধ্যমে কথা বলছে, সেই কাজগুলি হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের ছেলেরা যারা বাংলায় কথা বলেন, তারাও যদি দিল্লিতে যান, তারা হিন্দিতে যে কথা বলছে তাকে বলতে পারবেন, তামিল হোক, কেরালা হোক, মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গায় আমার যারা কথা বলতে অসুবিধা, মুখ বধির বাচ্চা রয়েছেন, তাদেরকেও কথা বলার অধিকার, বুঝানোর অধিকার তাদের ডিকশনারির মাধ্যমে এক ধরনের পুরো দেশে এক ধরনের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আজ শুধু দূরদর্শন সপ্তাহে একদিন দিব্যাঙ্গ যারা জন্য ইশারার মাধ্যমে যেটা খবর প্রচারিত হতো, কিন্তু আজকে ভারতবর্ষের প্রায় 19টা বেসরকারি চ্যানেলের মাধ্যমে দিব্যাঙ্গ ভাই বোনের জন্য যে খবর প্রচার করা, সেটা করা হচ্ছে এবং তার মাধ্যমে রোজগার সৃষ্টি হচ্ছে। আপনারা, আমি কয়েকদিন দেখেছি বিভিন্ন জায়গাতে আমরা যা যে দিব্যাঙ্গজন ভাই বোন আমাদের নর্মাল বা থেকে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছেন। আমি কিছুদিন আগে সিকান্দ্রাবাদ, হায়দ্রাবাদের নেতা, আমি ডেপুটি গেছি, আমাদের দিব্যাঙ্গ বোনরা এমন দুনিক জিনিসপত্র তারা তৈরি করেছেন, সেগুলি দেখে যে একটা এক্সিবিশন যখন লাগে 5-7 হাজার টাকা করে তাদের একটা প্রিন্টিং, তাদের একটা আইটেম বিক্রি হচ্ছে, হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলি দেখে আমি অ্যামাজনের সাথে কথা বলেছি এবং দিব্যাঙ্গ ভাই বোন তারা যে তৈরি করছে সেটা অ্যামাজনের মধ্যে মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা আমরা করছি। আমাদের রাজ্য আজকে আমাকে শুনেন, সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, সরকার শুধু এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি না, তাদের নিজের রোজগার করার জন্য যদি দিব্যাঙ্গ যে আমাদের ডিজিটালিটি আমাদের কর্পোরেশন রয়েছে, তার মাধ্যমে আমরা লোন দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনারা লোন প্রয়োজন হয়, আমরা ছোট্ট আকারের লোন বিনা গ্যারান্টিতে, বিনা মর্টগেজে দেওয়ার কাজ করি এবং যে ভাই বোনরা দিব্যাঙ্গ রয়েছে, ছেলেমেয়েরা দিব্যাঙ্গ রয়েছে, তারা যদি দিতে না পারছেন মায়ের নামে, বাবার নামে সেই লোন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আপনারা সেগুলি সুবিধা আপনারা নেবেন। তারা মোটর গেলে দরকার স্টিক
দরকার হোক, আপনাদের বেসাকি যেটাকে বলে দরকার, এক সময় যে ট্রাইসাইকেল বাইরে আমাদের হুঁশিয়ার রয়েছে, হুইলচেয়ারের মধ্যে কোমরের অবস্থা রয়েছে, তাদের জুতার বস্তা যেটা চপল রয়েছে সে ফল দেওয়ার কাজ করি আমরা, মোবাইল দেওয়ার কাজ রয়েছে, এমএসসি নামে একটা বিষয় রয়েছে, যারা অস্থির সঙ্গে আমরা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের জন্য, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে সব ধরনের ডিসেবিলিটির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী বিনা পয়সা এই যোজনার মাধ্যমে দেওয়ার কাজ করছি। আমার বিভিন্ন জায়গা যা রয়েছে আপনাদের সেই সুবিধা নেওয়ার আগে আপনারা নেবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সিআরসির সঙ্গে যোগাযোগ করুন, নতুবা ইএম সাহেবের ডিএম এর সাথে যোগাযোগ করে কাগজপত্র জমা করবেন। আর মোটরাইজড ট্রাইসাইকেল পেতে হয় তার জন্য প্রয়োজন হতে 80% দিব্যতা সার্টিফিকেট হবে আর আধার লাগবে, আর কাগজ জমা দেবে, আপনাকে একটা পরীক্ষা করা হবে, কারণ 80% ডিসেবিলিটি থাকে যে উনি মোটরাইজড সাইকেলটা চালাতে পারেন কিনা সেটা বিশেষজ্ঞ পরীক্ষা করে যখন বলবে তখন আমরা সাইকেল দেব। আমি গোটা রাজ্যকে আমি আহ্বানছি, আমার কাছে যদি আরো 200-300 এমন কাগজপত্র আপনারা দিতে পারেন, আমার ডিসেবল ভাইরা মোটর ট্রাইসাইকেল নিয়ে যারা ক্ষমতার সঙ্গে চলে এবং সহজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করবেন, নিয়ে নিজেকে পরিবারের উপর নির্ভরশীল না হয়ে পরিবারকে নিজের উপর নির্ভর করার জন্য ব্যবস্থাটা করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা সেই সুবিধা গ্রহণ করুন, আমাদের পক্ষ থেকে 100% দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। স্টেশন, সরকারি স্কুল, সব জায়গার অ্যাক্সেসিবল এরিয়া, সুগম্য ভাব, দিব্যাঙ্গ ভাই বোন যাতে সহজে চলে উঠতে পারে তার জন্য র্যাম্পের ব্যবস্থা করার জন্য ভারত সরকার ত্রিপুরা রাজ্যের সরকার 26 কোটি টাকা দিয়েছি অ্যাক্সেসিবল ইন্ডিয়ার জন্য। সেই ইউসি করার পরে যদি ইউসি জমা হয়ে যায় আরো যত প্রপোজাল আমাদের দেওয়া হবে সেই কাজগুলি আমরা করব। তারা আমাদের এসসি ওয়েলফেয়ার রয়েছে, ওবিসি ওয়েলফেয়ার রয়েছে, আমাদের সাফাই কর্মচারী ওয়েলফেয়ার রয়েছে, সেই সুবিধা নিয়ে আমরা আমাদের রাজ্যের মানুষকে দিতে পারি। এসসি স্টুডেন্টদের জন্য, ওবিসি স্টুডেন্টদের জন্য ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা আমরা সবাইকে দিতে পারি। আজকে যারা এসেছেন সবাই আমি ধন্যবাদ জানাই, যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজ আমাদের রাজ্যের জন্য দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা ঐতিহাসিক দিন, একটা আনন্দের দিন, একটা গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সব মিলে কাজ করব। সামাজিক ন্যায় অধিকারিতা শিবির আজকে আমরা অনুষ্ঠিত করছি। বেশি সংখ্যায় যদি আপনারা আনতে চান, আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা প্রস্তুত রয়েছি, আপনাদেরকে সহযোগিতা করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকবো এবং সবচেয়ে যারা সুশীল বঞ্চিত সেই ব্যক্তি সমাজের প্রথম পায়ে নিয়ে আসা এই সরকারের কাজ সবকা সাথ সব বিকাশের মাধ্যমে সেই মন্ত্রকে নিয়ে মোদী মন্ত্র কাথেয় করে আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনেও আরো যদি প্রয়োজন আপনারা সম্পর্ক করবেন সে প্রয়াসে রেখে আজকে এই অনুষ্ঠানে এসে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা কথা বলবো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। খাবার দেওয়া হয়, এই খাবারের ক্ষেত্রে যে টাকা খরচ হয়, ডিমের দাম বেড়েছে, ডাল চাল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, শিশুদেরকে তারা সঠিকভাবে খাবার দিতে গিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তাদের শিশুদের খাওয়াতে হচ্ছে। এই যে ফিডিং বিল মাসের পর মাস জমা হয়ে যাচ্ছে, অথচ অঙ্গনারী কর্মীরা এই টাকা তারা পাচ্ছে না। দিনের পর দিন সময় মতো মজুরি পাচ্ছে না, কাজ করছে অথচ সময় মতো মজুরি তারা পাচ্ছে না। এই ধরনের 13টা দাবি নিয়ে আজকে ডেপুটেশনে আমাদের অঙ্গনওয়াড়ি বোনেরা সেখানে শ্রম দপ্তরের কমিশনারের কাছে তারা গেছে। আমাদের বিশ্বাস করতে ভালো লাগবে যদি শ্রম কমিশনার মহোদয় এই দাবিগুলোর মধ্যে দুটো দাবি অন্তত মেনে নেন, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না একটা ডেপুটেশনের মধ্য দিয়ে এই সমস্ত দাবিগুলো আদায় হয়ে যাবে। আদায় হবে না, ফলে আমাদের সংগ্রামকে আরো জোরদার করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে। একতাই শক্তি, একতাবদ্ধ যদি আমরা হই, অঙ্গনওয়াড়ি কর্মী বা বোনেরা তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে দাবি আদায় করার অনেকটা সুযোগ রয়েছে। যদিও সরকার এখানে যে একটা বিজেপি সরকার আছে, সেই সরকারের আমলে দাবি আদায় অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। দরকার হলে ওরা ছিনিয়ে নিচ্ছে, অথচ কোনো দাবি পূরণ করছে না। গরিব মানুষ আজকে অন্ধকারে, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে গণতন্ত্র নেই, কথা বলার কোনো অধিকার নেই। এই অবস্থাটা চলছে রাজ্যের ক্ষেত্রে, চারদিকে সন্ত্রাসের আবহাওয়া, সন্ত্রাসের একটা পরিবেশ। এই পরিবেশটাকে যদি আমরা এর থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, এমনিতে তো মুক্ত করা যাবে না, তার জন্য আমাদের লড়াই করে তুলতে হবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মেয়েরা তৃণমূল যে কর্মীরা আছে তারা যখন বুথ দখল করতে যাচ্ছে, মেয়েরা দল বেঁধে দিয়ে এই বুথ দখল থেকে
মুখটাকে রক্ষা করেছে। আসলে মেয়েদের অনেক শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। কেন আজকে এখানে আমরা জমায়েত হয়েছি? আর 10 জুলাই অঙ্গনারী কর্মীদের তাদের সর্বভারতীয় দাবি দিবস পালিত হয় এই দিনটিতে প্রতি বছর। আমরাও ত্রিপুরা যেটা পালন করি, আজকে এখানে আমরা একটা মিছিল করে এখানে এসে মিলিত হয়েছি। আমাদের এই জমায়েত থেকে প্রতিনিধি দল তারা গিয়েছেন, ওনারা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিচ্ছেন 13 দফা দাবির ভিত্তিতে, এবং এই দাবিগুলি নিয়ে লড়াই হচ্ছে, দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে। কারণ আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার এত বছর পরেও আমার এই দেশে বিশাল যে রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, সেখানে লক্ষ লক্ষ কর্মীরা কাজ করছে এবং প্রায় 8 থেকে 9 কোটি শিশু যাদের এখানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার কথা, কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, তাদের যে পুষ্টিকর খাবারের টের দেওয়া হয় সেই ক্ষেত্রে, অর্থ বরাদ্দের ক্ষেত্রে গরিমসি, এগুলি গোটা দেশ জুড়ে চলছে। এবং যারা সেখানে ওয়ার্কার এবং হেল্পার রয়েছেন তাদের কাজের স্থায়িত্ব, সেটা নিয়েও সমস্যা রয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্য এই সময়ের মধ্যে প্রায় 4000-এর উপর অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার যারা কর্মী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে বয়সের ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেগুলো রাজ্য সরকার থেকে ঠিক করা হবে, কত বয়স পর্যন্ত তারা সেখানে কাজ করতে হবে। এবং বিভিন্ন রাজ্যে, কোন রাজ্যে 62 বছর, কোন রাজ্যে 65 বছর এরকম আছে। কিন্তু আমাদের বর্তমান যে ত্রিপুরা সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা লক্ষ্য করছি এরা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলবার চেষ্টা করছে সমস্ত ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার এবং হেল্পার, যারা খুবই গরিব বংশের মানুষ, তারাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, প্রায় 4000-এর কাছাকাছি তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাতে শুধু এটাই না, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে আমার রাজ্যের শিশুদের, অর্থাৎ যারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তাদের যে পুষ্টিকর খাবার খেয়ে দেওয়ার কথা, সেখানেও তারা সঠিক সময় তাদের বিল পাচ্ছে না। সেখানে ওয়ার্কাররা, হেল্পাররা তাদের পকেটের পয়সা খরচ করে তারা সেখান থেকে জিনিসপত্র কিনছেন, বাচ্চাদের খাবার তারা চেষ্টা করছেন, কিন্তু মাসের পর মাস তাদের বিল সেখানে আটকে রাখা দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন অঙ্গনওয়াড়ি ক্ষেত্রগুলিতে সেখানে জলের ব্যবস্থা, তাদের যে পড়াশোনা করা হয় বা তাদের যে শিক্ষাটা দেওয়া হয়, সেখানে সুব্যবস্থা থাকার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তারা কাজ থেকে চলে যাওয়ার পর তাদের যে পেনশন দেওয়ার কথা, সেখানেও সমস্যা রয়েছে। এটা এখন মধ্যে পুরোহিত ঠিক হলো না। এবং শুধু তাই না, আমরা এটা লক্ষ্য করছি যে এই যে আইসিডিএস যে সেক্টর রয়েছে, তাদের মাধ্যমে বিভিন্ন ভাতা পেনশন দিয়ে দেওয়া হয়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমার রাজ্যে প্রায় 1.5 লক্ষের উপর যারা ভাতা পাঠক, যারা ভাতা পেতেন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাজে সেখানে আমাদের আজকে দাবি দিবস, এটা আমাদের অন্যতম দাবি। যারা প্রকৃত হচ্ছে ভাতা পাওয়ার যোগ্য, তাদেরকে ছাঁটাই করা যাবে না। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের কাজ সেখানে ফিরিয়ে দিতে হবে। এবং নতুনভাবে যারা সেখানে আবেদন করছেন যোগ্য প্রার্থীরা, তাদেরকেও সেখানে ভাতার ব্যবস্থা করতে হবে। এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে এখানে চলতে পারে, তার জন্য দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, সমাজ কল্যাণ দপ্তরকেও। এবং সেই সরকার আমরা লক্ষ্য করছি বর্তমান বিজেপি নেতৃত্বে এই সরকার, তারা একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, তারা জনবিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে যে 18 সাল থেকে তারা চলবার চেষ্টা করছে, তাদের কোনো হেলযোগ নেই। এই সরকার আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থা আমার দেশে, আমার এই রাজ্যের মধ্যে লাটে উঠেছে। আপনারা জানেন কয়েকশো স্কুল আছে যেখানে মাত্র 1জন শিক্ষক রয়েছে, এমন অসংখ্য স্কুল যেখানে আজকে পড়াশোনার ব্যবস্থা প্রায় শেষের মধ্যে চলে গেছে। আমার রাজ্যের ছেলে মেয়েরা তারা সেখানে যে স্কুলে যাবে, তারা সেখানে শিক্ষক কোথায় কোথায়, শিক্ষক নেই। প্রতিদিন দেখবেন যারা পত্র পত্রিকা, যারা মিডিয়াতে দেখাশোনা করেন, দেখবেন যে প্রতিদিন সেখানে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, শিশুরা তারা পথে নামছে শিক্ষকের দাবিতে। তারা বলছে আমাদের শিক্ষক দিন, শিক্ষক নেই। কিন্তু সেই জায়গাতে আজকে শিক্ষক নিয়োগ প্রায় আমাদের এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে মুক্ত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বিদ্যাজ্যোতি ইত্যাদি নামে সেখানে হাজার হাজার টাকা দিয়ে ছাত্রদের এখন পড়তে হচ্ছে বিরাট স্কুলের মধ্যে। কাজে একদিকে যেমন শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে, শিক্ষক নেই,
এবং যে স্কুলগুলোতে যে ধরনের সুন্দর ব্যবস্থা থাকার কথা সেগুলি নিয়ে একটা ভয়ানক অবস্থা রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে। কাজে সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি। শুধু এটা না, বিভিন্ন আপনি অফিসে যান, আপনি হাসপাতালে যান, সেখানে দেখবেন হাসপাতালে ডাক্তারের স্বল্পতা, আমরা বিভিন্ন স্তরে তুলে ধরছি, কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। 45 এবং 46তম ভারতীয় শ্রম সম্মেলন সুপারিশ করেছিল যে এই যে প্রকল্প কর্মী তাদেরকে সামাজিক নিরাপত্তা প্রদান করা। সামাজিক নিরাপত্তা অর্থাৎ তাদের চাকরির জীবনের শেষে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, তাদের পেনশন দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে এবং তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রকল্প কর্মীদের এখন পর্যন্ত কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কোথাও বলা হচ্ছে ভলান্টিয়ার ইত্যাদি ইত্যাদি নামে ভূষিত করা হচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই সুপারিশ থাকা সত্ত্বেও নানাভাবে এই প্রকল্প কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন। অত্যন্ত স্বল্প আয় কর্মচারী, গরিব অংশের মানুষ, অথচ তাদের পেটে লাথি মারছে এই সরকার। আমরা জানি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা ধনী যারা আছে, পুঁজিপতি যারা আছে তাদের জন্য তাদের সমস্ত পরিকল্পনা, অথচ গরিব মানুষের জন্য তাদের কোন রকম উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ছাঁটাই হচ্ছে, কিছু অল্প কিছু অঙ্গনওয়াড়ি কর্মী ছাঁটাই হচ্ছে এবং মিড ডে মিলের প্রচুর সংখ্যক কর্মী তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। কোন রকম কারণ না দেখিয়ে, কোন রকম কারণ দেখায়নি কেন ছাঁটাই করা হচ্ছে, কোন রকম কাগজ দেয়নি যাতে তারা আদালতের দ্বারস্থ হতে না পারেন। অর্থাৎ সব দিক থেকে বেঁধে রাখা হচ্ছে তারা যাতে কোথাও গিয়ে কোন রকম সুযোগ সুবিধা ইত্যাদি তারা না পেতে পারেন। এইরকম অবস্থাটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের তারা 65 বছর পর্যন্ত চাকরি করার একটা সুযোগ ছিল। পরবর্তী সময়ে এই সুযোগটা যখন কেড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করল সরকার, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টে কেস করে। হাইকোর্ট রায় দিয়েছে যে না, সরকারকে বলেছে না তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারবে। সরকার পরবর্তী সময়ে এতটাই অমানবিক, তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের হাতে বিষয়টাকে ছেড়ে দিয়েছে, বলেছে আপনারা ইচ্ছে করলে 65 বছর পর্যন্ত তাদেরকে চাকরি করার সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন। আমি আগেই বলেছি এই সরকারটা গরিবের সরকার নয়, এই সরকারটা অত্যন্ত অমানবিক সরকার। এই অমানবিক সরকার এই রায়টাকে সুপ্রিম কোর্টে যে বিষয়টা বলেছে 65 বছর পর্যন্ত ইচ্ছে করলে তাদের চাকরির ব্যবস্থা তোমরা করতে পারো, কিন্তু ওরা করেনি। 60 বছর করে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের 60 বছর হয়ে গেছে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাদের দাবি ছিল গ্র্যাচুইটি বৃদ্ধি করা, অথচ গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়নি। পেনশন বৃদ্ধির দাবি ছিল, পেনশন বৃদ্ধি করা হয়নি। 1000 টাকা ইতিমধ্যে এর আগে নির্বাচনের সময়ে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সকলে কিন্তু এই 1000 টাকা এখন পর্যন্ত প্রকল্প কর্মীরা তারা পায়নি, এখন পর্যন্ত পায়নি তারা। এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু সমাজের একটা বিশেষ জায়গায় তারা অবস্থান করছে। ছোট ছোট শিশু আগামী দিনে যারা দেশের নাগরিক হবে, দেশটাকে গড়বে, এই সমস্ত ছোট ছোট শিশুদের তারা প্রাথমিক শিক্ষা দিচ্ছে। মায়ের মতো স্নেহে
তাদেরকে বড় করে তুলছে এবং তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে, বলতে পারে অ আ ক খ থেকে শুরু করে বিভিন্ন ছোট নাটক, কবিতা এই সমস্ত দিয়ে বাচ্চাদেরকে তারা যাতে একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায়, এরকম চেষ্টা তারা করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাছাড়াও তাদের অনেক কাজ কেন্দ্রীয় শিশু কল্যাণ এবং নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। তো 8 ঘন্টা যে কাজ করবে তারা মজুরি বৃদ্ধি করবেন কিনা এই বিষয়টা তো বলেননি। 8 ঘন্টা কাজ করলে তো মজুরিও বৃদ্ধি করতে হবে এবং তারা কোনো ক্ষেত্রে already sanctioned অনেক সময় Tanging na ito sa rin. Pisara, nin no ko tikir nin banji da mano. Ye konno sare. Nin no ko tikir nin banji da mano sare. Maya angkin no. Tui sikang no. Or nare. Tui sikang or tam khay nang se man. Stock khay tu nu. Kaisa ne. Unko eng pen stock khay tu ndi. Bijak syntax bijak lama present syntax. Abo to sufficient yable. Sufficient khane chesta khane. Chesta ba. Hai to তৈরি ফেমানি গাড়ি বাইছি মিস উনজাগে তাঙ্গে উনজাগে হাঙ্কাই বড় ও ওয়াতে হিঙ্কানো ওয়াতে তুই আসা কোনে তাই ফাইয়া স্যার সঙ্গনে ডকুমেন্ট না সব ওয়াতে হিঙ্কাই তুই তো মানে তুই 1000 লিটার 2000 লিটার টিটি ফেনে নি গাড়ি নি ওয়েট করে দিবা আও তো সাইমানো মত আপন বাগিন সঙ্গ Ano ফাইমানি অল্টারনেটিভ নিমাস নামনে ব্লে অল্টারনেটিভ remote area jaga remote ni khai boki budget ni pai water supply khana babe ari amgin lama segang na nagam blation to phainai ble ke duta gari dita na chikon segang to lama proper ka auto bhai ni eta chikon ni ব্যবস্থা khai গাড়ি আচ্ছা গাড়ি আছে আগে তার নাম আগে কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একটা পিছন লাগে একটা নম্বর এক্সটেন্ড বড় এক্সটেন্ড করে না আম দলাই আছে তো ভাই আগে ঠিক আছে বুঝিও কাম কেন বুঝিও তারপর ডেলিভার আমকি Gracias. उसको हायर और जैसे समाधान किया जाए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम्स है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपका तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी है सीएसआर है ना तो सीएसआर सब कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम करना है सीएसआर तो ये तो एडीसी एरिया है ये जो हमारा साहब एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था मैं बट उसका एक रिक्वेस्ट करना चाहिए था
아직 앞으로 저는 구두. 아 앞으로 미스리 그 스타일. 하나 구두는 알아서 그러면 뭐라 하나 어떤 그래야 또. Understood. I also realize your problem. Now you have to take them in your Probably there is no. already sanctioned তৈরি ফেরমানি গাড়ি বাই সিমি উনজাগিয়া তাংনি উনজাগিয়া হাঙ্কাই বরক ও ওয়াতে হিঙ্কানো ওয়াতে তিয়া সাথে হনে তাই ফাইয়া স্যার जों अनेक डकुमेन्ट ना सब वाते हिंगाई माने 1000 लिटार 2000 लिटार टिकि फेरने गाडीनि वेट पगे दिबा अब त फाइमानो म त आपन बागै छु अब फाइमानि अल्टरनेटिभ नंमास नामने ब्ले अल्टरनेटिभ आपन बागै गाडी इनचुना फाइनारि के जों साना ब्ले जों साना सिगांमति मां ब्ले ओ एरिया मां कारण आं 3 बार म बाय 3 बार मालाय खाम रिमोट एरिया जागा किलोमीटर रिमोट निखाय बकि बजेट बाय दा पाइप वाटर सप्लाई खाना बागै आरो आमनि लामा सिगांना नागाम ब्ले जों तो फाइनाइ ब्ले के दुटा गाडी रिटार न चिकन सिगां तो लामा प्रपार ऑटो बाइंग एक चिकन नि व्यवस्था खै अच्छा गाडी आगे तागनो आगे কয়টা গাড়ি রে আকো সাগর কয়টা তুই গাড়ি রে একটা সে একটা পিছন লাগে একটা নাম মরে এক্সেন্ট করে দুইটা বড় এক্সেন্ট করে না আমি দলায়ও সে কম হয় আগে ঠিক আছে বুঝিও কাম কেন বুঝিও তারপর ডেলিভার করে Gracias. उसको अपना हायर अथॉरिटी और जैसे समाधान किया जाए सोल्यूशन कर दीजिए नहीं एक्चुअली आई गॉट ट्रांसपोर्ट फ्रॉम गुजरात जस्ट 1 मंथ बैक ये विलेजेस का प्रॉब्लम है तो आप लोग भी थोड़ा देख लीजिए क्योंकि आपको तो कॉर्पोरेट सोशल रिस्पांसिबिलिटी है सीएसआर है ना तो सीएसआर सब कर ही दे सकते हो इसके रिगार्डिंग है ना हमको जो भी काम कर रहा है सीएसआर तो ये तो एडीसी एरिया है ये जो हमारा था एडीसी का ये इनका एग्जीक्यूटिव मेंबर पहली बार एक बार भी आया था बट वो उसका एक रिक्वेस्ट आना चाहिए था गरम बसाइनी ना लामाडी बागै Engko bisri nang kok ngonji sirok ngonji si paye sin lama gono hamya fly kiba kya sing himi tangi mania ngai borok tok bo bisri ya sing bare bare SDM payo salayo ko sing kur bok sing rimano ngai borok tak boria tui bo sing mai musaya tui krui tui boria domasima borok paike se sing mai chong sanani gom ting tong kang ka lama bo hamya ka tai karen bo ga sing oro set ko sanu borok no Apa borok kuno urui bok kanan senai jengka sakai kok tak boria.
이거 원지시랑 나. 버럭 저ton 시단도 가자. SDM 무슨 소리자. 정아버 그룹 분위기 많어. 딱 버리야. 그러니까 정모 가수나이. 정자버 다비마야사 정모 티니 사럽야. 두이카 엄마 두이틴 자디 남티럭 리파야. 그러니까 살로 와샤 리파이미야 파노. 살사 바디 우리와는 많이. 아버 수든 지리파야. 두이딘 딘딘 리파야. 그러니까 정담 그 반치나이. 두이카 이거 엉거니 수불증니 사팔라이 리파요 정노. 해자 마라 블록 할때. 해자 마라 비싱 뛰냐. পঞ্চায়েত দুমাকারি পঞ্চায়েত দুইসাংমা পারা जों 10 जिमि आराम खलायलाय माने हि फायाखौ जे फायांका जों सारगया साफुंबा नांथों जों अरनो गेरगलाय दंनाय जों अबति अवस्था सिनारो दङ 30-40 परिबार न दङ 30-40 आगि दै दङ तलारगो कुवारगो हां कासाखौ आखुरै नों माने ताबो कुरिखा रान थांबाय क्या दैसि कुरिखा ताखाया आ जों नों मान दैरो ता कुवा रान थांबाय क्या बक दैरि फायखा जों ताइ माइसि मुसाया ए अवस्था आंलाय दं ताबो साप्लायबो जों कायसा नायो दाबि बङ न साप्लाय रिया खरि नानि माने दाग बकुरै कारेन्ट बकुरै आ कारेन्ट कुरै जों आबाय सानो साप्लाय कारेन्ट लामा पिस गाय अरो बाजार सेट कायसा कुरै रग बानचिनानि वाथै मानजागो साथुं मानजागो जों ए अवस्था काय फालै सालाय दङ वनजिसिना म सरग बहयते दुइ बरग गसिजाक जे कुनु जों दाबि खायमानि बरग जतन रिनान नै एसडीएम दिउम गसि वइ सरिजाक ताबु बरिया जोंनो जों ता गमुसाया मानियानि गते अवस्था आंलाय दं सबसे प्रॉब्लम तुइ नि प्रॉब्लम वनि सिरो नो अवन बगे वनि सिरो नो कासका अवन बगे ताव बरग निदि पग्रिका सिउर बंगनो लामा बरिनाय तिगोरिनाय अवन व्यवस्था बर फाइनाय बरग अन्तत 2 घन्टा कासका लामा आं तो 10 मिनिट कासका आं आनि फाइ प्रोग्राम दं अच्छा आपण सुद्धा सोनो कुतु काय आपण तो मिस्त्री कोई उसका ना कुतुना अर्थ करे ने पूरा सादा अर्थ मा करे यार आप तो হয়ে গেল আন্ডারস্ট্যান্ড আই অলসো রিয়েলাইজ দ্যাট probably there is no अच्छा आपण सुद्धा सोनो कुतु काय आपण तो सबसे प्रॉब्लम तुइ नि प्रॉब्लम वनि सिरो नो अवन बगे वनि सिरो नो कासका अवन बगे ताव बरग निदि पग्रिका सिउर बंगनो लामा बरिनाय तिगोरिनाय अवन व्यवस्था बर फाइनाय बरग अन्तत 2 घन्टा कासका लामा आं तो 10 मिनिट कासका आं आनि फाइ प्रोग्राम दं টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তারা অনেক আগে দিয়েছিনি,
তাই আগে টাটা শোরুমে আসলো তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয় তাইনের কাছে আমি কাজ করতেছি আমার গাড়ি 12 বছর হয়েছে তাইনের থেকে কাজ করতেছি এক হাতে কাজ করতেছি খুব ভালো মানে কাজ হয় আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার ভালো যোগাযোগের ঠিকানা বিডি মোটরস চন্দ্রপুর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোবাইল নম্বর 7005720474 9612526874 সততাই আমাদের মূলধন। তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন, ডিবেট এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। TTADC শব্দের উল্লেখই এখানে নেই। এটা কীর্তনের মতো সেরকম ভাবে ছড়ালে হবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন রয়েছে তা শুরু হয়েছে এবং শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখতে পাই অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলতে রয়েছি। ইতিমধ্যেই বিধানসভায় আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন রাজ্যের CPIM দলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। নমস্কার স্যার। প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, আজ এই যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের দ্বিতীয় আজকের দিনে এখনো পর্যন্ত জনহিতকর কি কি বিষয় তুলে ধরা হয়েছে অধিবেশনে? না, জনহিতকর সেরকম তো উঠানোর সুযোগ আসবে যখন আমরা বাজেটে কথা বলব। প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। কাজে আমরা যারা বিরোধীরা আছি, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী আমরা এখানে যেমন প্রশ্নোত্তরের মাধ্যমে, তারপরে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এগুলোর মধ্য দিয়ে যে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা উত্থাপন আমরা করতে পারি। যেমন ইতিমধ্যে দুটি বিষয়ে আমাদের CPIM গ্রুপের তরফ থেকে একটা রেফারেন্স এবং একটা কলিং অ্যাটেনশন ইতিমধ্যে গৃহীত হয়েছে। সরকার আগামী 13 তারিখে তার জবাব দেবেন। একটা হলো যে ক্যান্সার হসপিটাল, পত্রপত্রিকাতে যে সমস্ত খবর উঠছে বা সাধারণ মানুষকে অভিজ্ঞতা অর্জন করছে, এই ক্যান্সার হসপিটাল হয়ে গেছে শাসক দলের লোকেদের একটা লুটতরাজের একটা জায়গা। এ রাজ্যের যারা মুমূর্ষ বিপন্ন ক্যান্সার রোগী, তাদের শুশ্রূষার জন্য যেখানে আরও নতুন যন্ত্রপাতি, ওষুধপত্রের ব্যবস্থা করবেন, ভালো ডাক্তার নিয়োগ করবেন, এগুলোতে চিন্তাভাবনা নেই। কিভাবে সেখানে রোগী কল্যাণ সমিতির নামে টাকা আসে, সেখান থেকে ভাগ বসানো যায়, প্রায় তার প্রতিযোগিতা। এবং অতীতে এই সরকার আসার আগে এই ক্যান্সার হসপিটালে প্রায় সম্পূর্ণ বিনা খরচে রোগীরা চিকিৎসা করতে পারতেন। এখন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেতেই পয়সা ছাড়া সে পরিষেবা সেখানে পাওয়া যায় না। এবং এই সর্বশেষ একটা পত্রিকাতে খবর উঠেছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান একজন বিধায়ক, এই শহরের একজন বিধায়ক বিজেপির, তিনি নাকি প্রতি মাসে সেই টাকা থেকে 40,000 করে টাকা নিয়ে যান। কত বড় যে অপরাধ! মুমূর্ষ রোগীর টাকা, জনগণের টাকা, এই টাকা আত্মসাৎ করছেন একজন বিধায়ক। এটা আমরা উঠাচ্ছি। তারপরে কলিং অ্যাটেনশন, আজকেই আমাদের একটা কলিং অ্যাটেনশন গৃহীত হয়েছে, যদিও আমরা আরও অসংখ্য এরকম কলিং অ্যাটেনশন এবং এই কি বলে রেফারেন্স আমরা দিচ্ছি। শাসক দল তথা এই মাননীয় স্পিকার বারে বারেই নানা অজুহাতে আমাদের এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করতে দিচ্ছেন না। তারপরও আজকে বহু লড়াই করে, ঝগড়া করে একটা গৃহীত হয়েছে। এটা হলো যে STGT, এই যে গত 5টা বছর যে
টিআরবিটির মাধ্যমে এসটিজিটি এবং আরও অন্যান্য এই রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ড আছে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ভর্তির পরীক্ষা করেছে, কিন্তু এগুলো ফলই বের হয় না, ফলই বের করে না। তো এগুলো আমরা উঠাচ্ছি। তাছাড়া বাজেট পেশ হয়েছে গত 7 তারিখে, আজকে আলোচনা শুরু হবে। আমরা এবার বাজেটে দেখা গেল যে আমাদের রাজ্যের যে সিংহভাগ মানুষ যে সেক্টর দ্বারা উপকৃত বা যে সেক্টরে তাদের জীবন জীবিকা নির্বাহিত হয়, এটা হলো কৃষি। কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, সার, ঔষধ, তার কীটনাশক, এগুলির কোনো হদিশ নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই। শুধু যে চটকদারি, যে দিল্লিতে যেমন প্রাইম মিনিস্টার অমুক যোজনার নামে, এখানে এখন বাজেটের বই খুললেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা। কিভাবে কিছু চটকদারি স্লোগান দিয়ে মূল সেক্টরগুলো, যেমন কৃষিতে বরাদ্দ কমেছে, স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, গ্রাম উন্নয়নে বরাদ্দ কমেছে, শিক্ষাতে বরাদ্দ কমেছে, তাহলে কি রইল? কিন্তু তাদের কিছু লোকের ভোট প্রচার, তাদের ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জনগণের পয়সা খরচ করে লাখো কোটি টাকায় শুধু ফ্ল্যাক্স ছাপানোর জন্য যেসব সুযোগগুলি আছে এগুলি করছে, আমরা এগুলি তুলে ধরব। তার সাথে আছে হলো যে রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থা বা এইগুলি ভেঙে পড়া, আইন শৃঙ্খলা তো নেই, থানাগুলি কাজ করছে না, যারা এই চাঁদাবাজ, তুল্লাবাজ, এরা গ্রেপ্তার হয় না, হলেও জামাই আদরে এদেরকে এই রেখে দেওয়া হয়, কোনো ধারা দেওয়া হয় না, এরপরে ছাড় পেয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে এই রাজ্যের মধ্যে যে একটা হজবরল অরাজকতা চলছে, আমরা এগুলি তুলব। এবং এই বাজেটে এরা যে গুজামিল দেখাচ্ছে, এটা অন্তঃসার শূন্য, উদ্দেশ্যবিহীন, এটা খোকলা বাজেট পেশ করছে, এটাকে আমরা সম্পূর্ণ আরো খোকলা করে আমরা দেব, এটাই আমরা চেষ্টা করছি। এই বিধানসভাতে হয়তো এই তোমাদের চ্যানেলও মানুষ দেখছে যে ভাবে কথা বলার সুযোগ বন্ধ করে দিচ্ছে নানাভাবে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করব আপ্রাণ কিভাবে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কথা তুলে ধরা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অভিযোগ রয়েছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না অধিবেশনে, শুধু আপনি নয়, বিরোধী পক্ষের অন্যান্যরাও বলছেন। কাল আমরা দেখতে পাই কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও বলেন যে মাইকের নাকি সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তবে কি মনে হয়, আমরা জানি যে বিরোধী মানেই সেখানে সরকার পক্ষের ভুল ত্রুটি তুলে ধরা, যদি বিরোধী পক্ষকেই কথা বলতে না দেওয়া হয়, এটা কি ধরনের অধিবেশন চলছে আপনার মনে হয়? সেটাই তো বলছি, যেমন বিধানসভা চালানকে যিনি স্পিকার আসনে বসেন, মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার বা প্যানেল অফ চেয়ারম্যান যিনি সেখানে বসেন, তিনি প্রিসাইডিং অফিসার, কিন্তু দেখা যায় একসাথে ট্রেজারি বেঞ্চের 4টা মাইক খোলা থাকে। আমরা যদি কোনো যে অযৌক্তিক, অসংসদীয়, নিয়ম বহির্ভূত কথা বলি, চেয়ার থেকে আমাদের বলবেন যে আপনার এটা ঠিক না, আমাদের বক্তব্য তিনি এক্সপান্স করবেন। কিন্তু দেখা যায় ট্রেজারি বেঞ্চের একসাথে 4টা মাইক বাজছে, আর আমাদের মাইকগুলি এগুলো মানে অন করছে না। এটা এক ধরনের একেবারে সম্পূর্ণ মানে অটোক্রেসি চলছে এখানে। ট্রেজারি বেঞ্চে বসে স্পিকারকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদিও এটা মাননীয় স্পিকারই তার আসনের মর্যাদা রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখি স্পিকারের তরফ থেকে উদ্যোগ নেই। আরেকটা বিষয় হলো, আমরা বিরোধীরা যখন কোনো প্রশ্ন তুলব, কোনো গুরুতর প্রশ্ন, তার জবাব কে দেবেন? লিডার অব দ্য হাউস।
এটা আরেকজন জুনিয়র মন্ত্রী না। কিন্তু দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি নির্লিপ্ত, তিনি আরেক দিকে চেয়ে থাকেন। আর এই সুযোগ নিয়ে অন্য কেউ এসে তিনি বলে যান, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো বিধানসভাতে এরকমভাবে যে কাজটা, যে দায়িত্ব, যে নেতৃত্ব যার প্রতিপালন করার কথা সেই জায়গা অন্য কেউ, এটা তো এক ধরনের যে হাউসকে অপমান করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যাদা আসনে ঠেলে দেওয়া। এবং এটা সুখকর নয় যে লিডার অব দ্য হাউসের ভূমিকা আর একজন কেউ করবেন যার এখানে এখতিয়ার না, বলার কোনো কথাই না। ত্রিপুরা বিধানসভায় এটা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যের এই বিধানসভার এবং সারা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য। আমরা দেখতে পাই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন যিনি বিধায়ক রয়েছেন জাদুলাল নাথের বিষয়টিকে নিয়ে অনেকটাই চোখ হয়ে ওঠে বিরোধীরা। কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে যে সেদিন বাজেটও পেশ করা হয় 27,654 টাকার বাজেট, এবং মধ্যে আমরা দেখতে পাই 611.3 কোটি টাকা ঘাটতি রয়েছে। কিন্তু সেই বিষয়ে আমরা সেদিন বিরোধী পক্ষকে চোরা হতে দেখি বা বিরোধী পক্ষকে শুধুমাত্র বিধায়ক জাদুলাল নাথের বিষয়টাই থাকতে দেখি। তো কি বাজেট ঠিক বলে আপনাদের মনে হয়েছিল সেদিন? বাজেটের উপর তো সিন্তর যখন এই বাজেট হচ্ছে তখন তো আমাদের কথা বলার সময় না, আজ থেকে শুরু হবে। আশা করি তাদের চ্যানেল আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট করেছেন এটা কতটুকু অন্তঃশূন্য, একেবারে অঙ্ক দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তুলে ধরব। শুধু একটা রঙিন বই বানানো হলো, এই যে এবার বাজেট বই কি সুন্দর রঙিন ছাপানো হয়েছে, ভালো ভালো কিছু, এতে রকম ফের কিছু হয় না। এই যে বাজেটের এই এট এ গ্ল্যান্স যারা অর্থনীতি বুঝেন, পড়াশোনা করেন, গেলেই বুঝবে যে কিভাবে অঙ্কের জাগলারি করা হয়েছে, মানে গামিল। আর ওই ইয়ের সময় কীর্তনের সময় যে কিছু বাতাসে ছুড়ে দেওয়া হয়, কারোর মাথায় পড়লো, কারো জ্যাবে গিয়ে ঢুকলো, কারো হাতে পড়লো, কেউ, হ্যাঁ, কিন্তু তারপরও কীর্তন এইভাবে হয়, কারণ কীর্তনে তো মানুষ প্রখ্যাতে আসেন না, ভক্তপ্রাণ মানুষ তার বিশ্বাস থেকে সেখানে আসেন যে কীর্তনে এই বাতাস একটু করলেও তার জন্যই। কিন্তু বাজেট একটা রাজ্যের মানুষের ভালো মন্দ করা আর কীর্ত প্রসাদ তো এক না, এটা কীর্তমতো সেরকম ভাবে ছড়া হবে না। এই রাজ্যের অর্থনীতির যে প্রধান স্তম্ভ কৃষি, যে কৃষি ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের 70% বেশি মানুষ তার জীবিকা নির্ভরশীল, তার হাল কি, তার ছাড়া কি? বাজেট ফুটে উঠবে বেশি। এই আমার রাজ্যটাকে যদি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বিশেষ নতুন প্রজন্ম, তার শিক্ষা সংস্কৃতিকে ঠিক সেরকমভাবে তুলে ধরতে হবে। এই বইয়ে কিছুই নেই ঘোষণা। তারপর স্বাভাবিকভাবে যদি গণতন্ত্র কাজ না করে, ফলে ভোট প্রহরণ হবে, মানুষ গণতান্ত্রিকভাবে তার বলতে পারবেন না যে গত 5টা বছর এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এগুলোকে শক্তিশালী করা, কিছু বক্তব্য নেই। কাজে সেদিন যখন বাজেট প্লে হচ্ছিল তখন আমাদের বলার সময় না, কিন্তু আমরা বাধ্য হয়েছি সময়তে করার জন্য, কেননা যে যাদবলাল নাথ, যাকে পরিষদ মন্ত্রী রতনলাল নাথ সাংঘাতিক ভাবে তার গুণগান কীর্তন করছেন। তিনি অঙ্কের মাস্টার, রসায়ন পণ্ডিত, খুব জানেন,
দেখা গেল সেই রসায় পণ্ডিত অঙ্কের মাস্টার তিনি পরপর 3টা দিন হয়েছিল তার রাজ্যপালের ভাষণ, তার উপরে অনুবাদ সূচক আলোচনা, ডিবেট, এগুলো তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে নীল ছবি দেখছেন। সারা দেশের সামনে এই রাজ্যের মানুষ, ত্রিপুরা বিধানসভার মাথা হেড হয়ে গেছে। কিন্তু 3 মাস চলে গেল মাঝখানে, স্পিকারের তরফ থেকে, দলের তরফ থেকে, দলের হাউসের তরফ থেকে একটি তুষ্ট করা হলো না। আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটির মেম্বার, বিলিয়নিয়ার ঋষিমুখের প্রতিনিধি অশোক মিত্র, তিনি চিঠি লিখলেন। সেই চিঠি জবাব দেওয়া তাকে, না এরকম তথ্য প্রমাণ নেই। সারা দেশের চ্যানেলে সমস্ত পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এত হলো, আর এখানে বলছেন না, আমি শুনি সারা দেশ শুনলো, শুধু পুরো বিজেপির বা দেশের বিজেপি হলো না। স্বাভাবিক, আমরা সেদিন এটা নিয়ে আওয়াজ তুলতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু তারপর যে স্পষ্ট শাসক দলের থেকে বলা হলো না, যারা এর বিরুদ্ধে তদন্ত করব, বহিষ্কার করব, নিন্দা জানাব, আমরা এটুকু বলছি, তাকে টোকেন হলেও পানিশ দেওয়া হোক, নিন্দা নেওয়া হোক, এটা বললো না। তো বিধানসভা যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট হলো কে? শাসক। তো সেদিন আমরা এই প্রতিবাদ করলেও এমন নয় বাজেটের কথা বল না, বাজেটের প্রত্যেকটা দাড়ি কমা শব্দ